প্রিয় ব্র্যান্ড 아니고 한가기는 땅을 완축도 정키다 탐동을 স্বর্ণকমল জুয়েলার্স নরগ যতনা ফাইবেদি ধানতেরাস ধান সমৃদ্ধি ফ্লো নমস্কার কক থাইসা চিকনতে কক কিন্তু আবো হিলিকমানি বেলাইখে আবনি তাই কোনো মানে লয় করি আবংখা ভারতীয় জনতা পার্টি চিনি ত্রিপুরা সারংন চিনি ভারত হাস্তেনি ইন্ডিজিনাস পিপল বা আদিবাসী পপুলেশন ন বরংনি কালচার বরংনি ল্যাঙ্গুয়েজ ন বাহাইখাই নুক ও চিকনতে কাইসা লেটার বাই আবঙ্গ ত্রিপুরা জন বরক সাইমান 2016 আং যখন এমপি তফ্রুও আফ্রুও বাজেট সেশনও আং কক বরক বাই রেলওয়ে স্টেশন তাই আগরতলা এয়ারপোর্টও আওয়াই খাইদি হেন আং বিমান্তি শাখা আবনো আফ্রুনি সিভিল এভিয়েশন মিনিস্টার অশোক গজপতি রাজু তেই সুরেশ প্রভু আবন অ্যাকসেপ্ট খাই আগরতলা এয়ারপোর্ট তাই রেলওয়ে স্টেশনও কক বরক বাই অ্যানাউন্সমেন্ট চাংজাখা কিন্তু 2019 যখন আং এমপি কুরিখা আবো তাইবাইসা মাথাকজাখা ওंखाय ত্রিপুরা যিনি ত্রিপুরা হাস্তেনি जों যারা কক বরক সানাই বরক সিমিয়া যত লুকরক আওয়াই বেলাই খাই খাখাম কাছিনি আবনো ত্রিপুরা মথানি বরম গানাং চেয়ারম্যান বরম গানাং প্রদ্যুৎ মানিক্য কিশোর ব তাবুক নিজে সিভিল এভিয়েশন মিনিস্টারনি থানিও তাইবাইসা আব তিসাকা জানা কক বরক বাই তাবুক যে আগরতলা এয়ারপোর্ট তাবুক বুমুং ফারজাক্ষা মহারাজা বীর বিক্রম মানিক্য বাহাদুর এয়ারপোর্ট অর তাইবাইসা আব চেঙ্গানেমথুন বিনি চিঠি जों কক বরক সানাই রক নুগুই বজে ইনিশিয়েটিভ নামানি जों বেলাইখে সাজাক্ষা খাতর খাচিনি ইয়েস ইট ইজ এন ওয়েলকাম স্টেপ কিন্তু মিয়াউখালীয় 16 নভেম্বর মিনিস্টার অফ সিভিল এভিয়েশন অ্যান্ড স্টিল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া জ্যোতিরাদিত্য এম স্কিন্দিয়া ব আবনি রিপ্লাই রিখা তাম রিপ্লাই রিখা যে গভর্নমেন্টনি পলিসি ক্রুই যে লোকাল ল্যাঙ্গুয়েজ তাই ইংলিশ এই লোকাল ল্যাঙ্গুয়েজ তাই ইংলিশ তাই হিন্দি কোথাম ল্যাঙ্গুয়েজ বাদে ফোর্থ ল্যাঙ্গুয়েজ আমতি খাই তাতাল কগাবো 2016 যদি আবো অংমান খাই তাও তামনে বাকি অংমান জং নাই আবো আগরতলা এয়ারপোর্ট কক বরক বাই এনহান্সমেন্ট নি আবো সিমিয়া যে বিজেপি আরএসএস বরং নিজে রাইডা বরক চিনি ত্রিপুরা সারং ন বাহাইখে নুক ই দেশনি ইন্ডিজিনাস পিপলনি ল্যাঙ্গুয়েজ কালচার তুই বরংনি তামো দৃষ্টিভঙ্গি তামো রাইডা অ্যাটিটিউড আবনি এভিডেন্স আবনো जों চিনি পার্টি আং গণমুক্তি পরিষদ শুধু जों ত্রিপুরাসা সিমিয়া ই ত্রিপুরার জনি 40 লাখ লোকরংনি অঙ্গয়াং বিজেপি গভর্নমেন্টনি স্টেপ ন जों সিলিংমা সাখলাইও কন্ডেম খাইও এবং ডিমান্ড খাইও যে কক বরক বাই তাইবাইসা রিজিউম খাইনা নিয়া যে 8 শিডিউল কক বরক ন খবনানি অংথুন এবং जों যত ত্রিপুরা জন লোকরাও তামো কক বরক সানাই তামো কক বরক সাইয়া আবনি বাগৈ থানসাওই কক তিসানা নাংনাই আবনংখা তিনিনি ই
abo mulko ওই তো 14টা পাউচ খাইবানি খুলু yang tadi yang kalau aku লাইটটা দিই এটা বড় কোন আজকে অ্যাকচুয়ালি আমাদের এনসিসিপিএসে একটা গোপন খবর আসে যে জিঞ্জার হোটেলের পেছনে ইস্ট পঞ্চলা জায়গাটা ওইখানে রতন দেবনাথ ওনার বাড়িতে প্রচুর পরিমাণে নার্কোটিক্স ড্রাগ সিজ আছে। তো সঙ্গে সঙ্গে আমরা কুইকলি রিঅ্যাক্ট করি এবং আমাদের টিম আমরা সেই জায়গাতে ওনার রতন দেবনাথের বাড়িতে যাই, গিয়ে ওনার বাড়িটা ভালো করে সার্চ করা হয়। সার্চ করার পরে আমরা ওনার বাড়ি থেকে 14টা ব্রাউন সুগারের পাউচ পাই, যেটার ওয়েট হয়েছে নেট ওয়েট 170 গ্রাম এবং যার বাজার মূল্য হবে অ্যাপ্রক্সিমেটলি 40 লাখ। তাছাড়াও ওনার বাড়ি থেকে আমরা যে এইসব যে বেআইনি কাজে যুক্ত নার্কোটিক ড্রাগসের ব্যবসার সাথে যুক্ত টাকা 23,000 টাকাও ওনার বাড়ি থেকে পাই। 23,000 টাকাও সিজ করি এবং রতন দেবনাথকে ওনার বাড়ি থেকে আমরা গ্রেফতার করি এবং এনসিসি থানাতে একটা এনডিপিএস কেস একটা কেস নথিভুক্ত হয়েছে। ওনাকে কি জিজ্ঞাসা করা হয়েছে উনি কি মালিক না ওনার পেছনে আরো রয়েছে কারো? ওনাকে আমরা এখন মাত্র ধরে এনেছি, থানাতে কেস হয়েছে, জিজ্ঞাসাবাদ চলছে, উনি এখনো কিছু অ্যাকসেপ্ট করছে না। তো ওনার পজিশন থেকে পেয়েছি ডেফিনেটলি উনি ইনভলভ। বাকি নিশ্চয়ই উনি একা তো এটা করবে না, এটা হিউজ পরিমাণ 170 গ্রামস ব্রাউন সুগার। তো ওনার সঙ্গে আরও অনেক ভালো যুক্ত আছে এবং ডেফিনেটলি ওদেরকে বের করতে হবে কারা এই ব্যবসার সাথে যুক্ত এবং আমাদের সমাজকে ক্ষতি করছে। আমরা ডেফিনেটলি ট্রাই করছি এটা ফার্দার লিঙ্কেজ বের করার। ওনার বাড়ির কোন জায়গা থেকে পাওয়া গেছে? ওনার বাড়ির ওনার খাটের বক্স খাটের ভেতরে উনি এটাকে ঢুকিয়ে রেখেছিল, সেখান থেকে আমরা এটা বের করে এনেছি। ওনার মধ্যে এনডিপিএস একটা মামলা নথিভুক্ত হয়েছে। এই গতকাল রাত্রে শ্রী সৌরভ সেন এসডিপো কাঞ্চনপুর স্যারের নেতৃত্বে কাঞ্চনপুর থানার পুলিশ স্টাফসহ আমরা এই পানিসাগর কাঞ্চনপুর রাস্তায় আমরা এই গোপন সূত্রে বেসিসে রেড করি এবং রেড করার সময় এই দুইটা গাড়ি, একটা বোলেরো পিকআপ এবং একটা i20, এখানে প্রায় 3,200 বোতলের মতন দেশি এবং বিদেশি মদ বিভিন্ন ব্র্যান্ডের সিজ করতে সক্ষম হয়। কিন্তু পুলিশের আজ পেয়ে আসামি যারা আছেন তারা পালিয়ে যেতে সক্ষম হয়। এর মধ্যেও আমরা আসামি যে জড়িত ওদের ডিটেলস সংগ্রহ করেছি এবং তাদের এগেনস্টে আমরা অ্যাকর্ডিং আইন অনুযায়ী আমরা কেস আদালতে প্রেরণ করছি। ওনাদের নাম কি স্যার? এখন পর্যন্ত কিন্তু না বলে একজনের নাম পাওয়া গেছে, বাদ বাকি আমরা দেখছি যদি কারো আরও জড়িত হয়। স্যার গাড়ির নাম্বারটা বলে দিবেন? হামবাই যত মিডিয়া রকম তিনি
19 चरिलाम विधानसभा केन्द्रनि बाथानमुरा एडिसि विलेज ओ विलेजनि न सिनि रुक बसंनि बेबागै 14 परिवारनि 50 बुटा दिनै सिनि बुबाग्रानि आइडियोलजिनो हामजोगै गेरादार ट्रिपलैंड न सापर्ट खालामनायनि बागै ते बुबाग्रा न लगिरनानै हिनैनाय बरक आइगि बीजेपी खालामदोंमोन दिनै बरक सिनि दिफरा मथाव जयन खालामखाया हे बरक न आं लामसगो ओ आमसानि एमडीसी हिसाबै दिनै अ जयनिं प्रग्रामाव सिनि अर फाइमानदा फैखा सिनि सिमना तमाकारिनि सिनि एमडीसी आइगिनि कसाम एमएलए बरक मोनां रवीन्द्र देवबर्मा तै सिनि अर चरिलामनि बुध देवबर्मा सह सिनि जे लोकल लिडार जतन तंबायो बरक न लामसगो तामुक तै आंगर मिडियान बिसिंतै सानाय तामुक बो जारा किसाय किसा तामु सिनि बरक तामु आनसा तामु थुरुकसा तामुक बो जारा बुबाग्रानि इमां खरां न खनावु तामुक बो फायाको जारा रंग न बरक न दाक्ति फाइनानि बागै आं कबकनाय तामनि बागै इनके जों सिनि थिनां न सिनि भबिष्यत प्रजन्म न सिनि नेक्स्ट जेनेरेशन दं न सिनि अहाव गाहाम गोरोंखा तंगै जानानै गाहाम मा परिनानै गाहाम दैमा नंनानै ते गेरेटार ट्रिपलैंड मानानै हिंगांके जों बाक्सा थानसा ते याफ्रि बाक्साके बाथांलायनाय हानि बागै जारा फायाको न স্বর্ণকমল জুয়েলার্স নরমি বাগি কাইসে পান্ডা সংসাখা এবং খান ধনতেরাস ধন সমৃদ্ধি। অফারটা কিন্তু শুরু হয়ে যাচ্ছে 17 অক্টোবর থেকে 26 অক্টোবর। আপনার জন্য থাকছে এভরি পারচেসে গিফট হ্যাম্পার্স, এছাড়া ডেলি মেগা লাকি ড্রয়ে আছে দুটো স্বর্ণের গোল্ড কয়েন, প্রত্যেক পারচেসে আছে স্বর্ণের মুদ্রা। তেই আসে বায়াখ নরগারা জাগাও মানি মানাই রাংচাকনি বাইনাও 25% के डिस्काउंट तेई हिरानी बाइनाव तंगो 100% डिस्काउंट आसे याखो मेगा लाकी ड्रब तंगनाय आबन लगियो हांखे नरक कचां रांचाक सलाई कताल हरमा गनां रांचाक नि मानै आबो मानि मानाय तेई नरमनि बागै तेबो काहाम काहाम सकात बড় जाबो। স্বর্ণকমল হচ্ছে আমার একটি প্রিয় ব্র্যান্ড। 아니고 한가기 너럭 따모 완축도 정키다 탐동어 স্বর্ণকমল জুয়েলার্স 너럭 저තම ফাইবেদি ধনতেরাস ধন সমৃদ্ধি ফ্লো। নমস্কার।
শিক্ষকরা অমর রে, প্রয়াত শিক্ষকদের আমরা বলছি না, বলবো না। তারপর তাদের সকলের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন সান্নিধ্য করবেন। শিক্ষকদের আমরা বলছি না, বলবো না। শিক্ষকদের আমরা বলছি না, বলবো না। তারপর তাদের উভয়ের স্মৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করবেন। এখন শ্রদ্ধা নিবেদন করবেন শিক্ষক কমল দেব। অনুরোধ রাখছি তারা তারপর তাদের সকলের প্রতি পুষ্পার্ঘ্য অর্পণ করবেন ছাত্র শিক্ষক অমূল্য দেববর্মা মহোদয়। জয়েন্ট মুভমেন্ট কমিটির সিনিয়র শিক্ষক ছাত্র বিজয় কৃষ্ণ শাহ মহোদয়। তারপর তাদের সকলের প্রতি শিক্ষকরা অমর রহে, শিক্ষকরা অমর রহে, শিক্ষকরা অমর রহে। ম্যাডাম ভাই সবাই শব্দ নিবেদন করুন। তারা এখানে সমবেত তো শিক্ষকদের আমরা বলছি না 10,300-তে সদস্য জয়েন্ট মুভমেন্ট কমিটির পক্ষ থেকে আমাদের সদ্য প্রয়াত শিক্ষক যারা 4 জন প্রয়াত হয়েছেন তাদের উদ্দেশ্যে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে আমরা সমবেত হয়েছি। প্রথমেই মিডিয়ার বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ, খুব অল্প সময়ের মধ্যে আপনারা এসছেন। মূলত যে বিষয়, দীর্ঘ দিনের ইতিহাস, নতুন করে বলার কিছু নেই। আমরা বারংবার রাজ্য সরকারের কাছে একটাই দাবি রাখছি যে রাজ্য সরকার যেন আমাদেরকে স্কুলমুখী করে, যাতে করে আমাদের শিক্ষকরা এই অসহায় অবস্থায় থেকে আর যেন এদের প্রয়াণ না হয়। কিন্তু আমরা রাজ্য সরকারের সেইভাবে কোনো ধরনের ভূমিকা এতদিন যাবৎ দেখতে পাই। আপনারা জানেন, গত সেপ্টেম্বর মাসের 28 তারিখ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে আমরা দেখা করেছিলাম। সেই সময় রাজ্যের অ্যাডভোকেট জেনারেল এবং ল সেক্রেটারি মহোদয় ছিলেন। সেই আলোচনার সাপেক্ষে যেটা উঠে এসেছিল যে আমরা কিভাবে এই জাজমেন্টে এফেক্টেড না, তার একটা ব্যাখ্যা আমাদের কাছে চেয়েছিলেন এবং সেই মর্মে আমরা আমাদের তরফ থেকে একটা ব্যাখ্যা রাজ্য সরকারের, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, ল সেক্রেটারি এবং অ্যাডভোকেট জেনারেল হাতে তুলে দিই। কিন্তু তার পরবর্তীতে আমরা দেখতে পাই যে কালী পূজা এবং লক্ষ্মী পূজার মাঝখানে যে এক্সটেন্ডেড ফর্মে মিটিং করে আমাদের সমস্যাটা সমাধান করার কথা ছিল, সে বিষয়ে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কোনো সদর্থক ভূমিকা নেননি। পরবর্তীতে আমরা এই মাসের 9 তারিখ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে একটা আবেদন জানাই যেন 7 দিনের মধ্যে উনি আমাদেরকে একটা সময় দেন, আমরা এই বিষয়গুলো নিয়ে ওনার সঙ্গে আলোচনা করতে চাই। কিন্তু আমরা দেখলাম রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী
7 দিনের মধ্যে আমাদের কোনো ধরনের সদর্থক ভূমিকা নেননি এবং কোনো ধরনের আলোচনায় আমাদেরকে ডাকেননি। পরবর্তীতে আমরা 15 তারিখ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে একটা চিঠি দিয়ে জানান দিই যে যেহেতু আপনি আমাদের বারবার চিঠির কোনো উত্তর দিচ্ছেন না, সুতরাং 21 তারিখ আমরা মহাকরণের উদ্দেশ্যে আসছি এবং আমাদের প্রতিনিধি দল আপনার সঙ্গে দেখা করবে ওই দিন আপনি আমাদের জন্য কিছুটা সময় রাখবেন। এই সাপেক্ষেই আজকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করা হয় যে আগামী 22 তারিখ উনি এক্সটেন্ডেড ফর্মে একটা মিটিং করতে যাচ্ছেন এবং সেক্ষেত্রে আমাদের তরফ থেকে লিগ্যাল অ্যাডভাইজার উনি চেয়েছেন। 28শে সেপ্টেম্বরের যে মিটিং, সেই মিটিংয়ে আমরা দাবি করেছিলাম যে আপনারা যখন এক্সটেন্ডেড ফর্মে মিটিংটা করবেন সেক্ষেত্রে যেন আমাদের একজন প্রতিনিধি অন্ততপক্ষে ওই মিটিংয়ে থাকে। যদিও রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন আমি দেখতে হবে বিষয়টা, যদি আইনত হয় তাহলে আমি চেষ্টা করব এবং সেই সুবাদেই আজকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী দপ্তর থেকে একজন লিগ্যাল অ্যাডভাইজার যেন 22 তারিখের মিটিংয়ে আমাদের তরফ থেকে থাকে সেই বিষয়ে আমাদেরকে জানিয়েছেন। কিন্তু আমরা জয়েন্ট মুভমেন্ট কমিটির পক্ষ থেকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে আবেদন রাখব, আমাদের লিগ্যাল অ্যাডভাইজার তো থাকবে ডেফিনেটলি, আপনার আবেদনে আপনার ইসেতে আমরা সাড়া দিয়ে আমাদের লিগ্যাল অ্যাডভাইজার পাঠাবো, কিন্তু পাশাপাশি আমাদের যারা 10,000-এর দীর্ঘদিন ধরে আন্দোলন করছি আমরা, তাদের মধ্যে কিছু সংখ্যক শিক্ষককে অন্ততপক্ষে আপনাদের ওই মিটিংয়ে উপস্থিত থাকার অনুমতি দিন। আমরা আপনাদের মিটিংকে কোনোভাবেই নষ্ট করার উদ্দেশ্যে যাব না, সরকারকে সহযোগিতা করার জন্যই আমরা 22 তারিখ আপনাদের মিটিংয়ে উপস্থিত থাকতে চাই। তাই আপনাদের মাধ্যমে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ রাখব, আপনি অন্ততপক্ষে লিগ্যাল অ্যাডভাইজারের সঙ্গে আমাদের 3-4 জন শিক্ষককে অ্যালাউ করুন, যেন আপনার যে চেষ্টা, সেই চেষ্টাটা যেন 10,000-এর পক্ষে হয়ে আমরা যেন বিদ্যালয়মুখী হতে পারি, সেটা আপনার সরকারকে আমরা সহযোগিতা করতে চাই। এবং আপনাদের মাধ্যমে রাজ্যের আপামর 10,323 সমস্ত শিক্ষকদেরকে অনুরোধ করব, আমরা যে ঘোষণাটা দিয়েছিলাম যে 21 তারিখ আমরা মহাকরণে যাচ্ছি, আপাতত এই প্রোগ্রামটা আমরা স্থগিত রাখছি। কারণ যেহেতু রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এক্সটেন্ডেড ফর্মে 22 তারিখ মিটিং করবেন বলেছেন, সুতরাং আমরা বিশ্বাস করি এই মিটিংয়ের একটা সুফল আমাদের দিকে আসবে। এই বিশ্বাস রেখে আপাতত 21 তারিখের যে প্রোগ্রামটা আমরা স্থগিত রাখছি এবং 22 তারিখ আমাদের তরফ থেকে ডেফিনেটলি একজন থাকবেন। পাশাপাশি আমাদের শিক্ষকরা যেন ওই মিটিংয়ে উপস্থিত থাকতে পারে, অল্প সংখ্যায় হলেও আপনি তার অনুমতি দেবেন, সেই আবেদনটুকু আপনার কাছে রাখছি। আজকে আমরা 10,323 শিক্ষকদের মধ্যে আজকে অবধি 145 জনকে হারিয়েছি। সদ্য প্রয়াত 4 জন শিক্ষক, শোভনলাল চাকমা, শান্তিমণি চাকমা, চিন্ময় গোলয় এবং সুজিত দেববর্মা, এই 4 জনের শ্রদ্ধাঞ্জলি জানাতে আমরা আজকে এখানে একত্রিত হয়েছি। আমরা আপনাদের মাধ্যমে রাজ্য সরকারকে এটাও বলতে চাই যে আমাদের চাকরি নেই, বেতন পাচ্ছি না, আজকে 33 মাস চলছে। আপনারা বারবার বলেছেন আমাদের চাকরির ব্যবস্থা করবেন। গত দেয়ালির সময় আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন যে এক্সটেন্ডেড ফর্মে তিনি কথা বলবেন আইনজ্ঞদের সঙ্গে, কিন্তু এখন পর্যন্ত আমাদের সঙ্গে উনার তারপরে 34 দিন কেটে যাওয়ার পরও কথা হয়নি। রিসেন্ট আমরা আবারও জেএমসি থেকে চিঠি দিয়েছি। আজকে ওনার অফিস থেকে ফোন আসে, 22 তারিখ উনি দেখা করতে সম্মত হয়েছেন, কিন্তু উনি বলেছেন যে একজন লিগ্যাল অ্যাডভাইজার এবং আমাদের মধ্য থেকে একজনের কথা বলেছেন। কিন্তু আমাদের দাবি যে যেহেতু একটা প্ল্যাটফর্ম, সেখানে আমরা চাই যে আমাদের মধ্য থেকে 4 জন প্রতিনিধি যাবে, উনি আমাদেরকে পারমিশন দিন। আমাদের মধ্য থেকে জেএমসি প্ল্যাটফর্ম, সেখান থেকে 4 জনের পারমিশন দিন। অবশ্যই একজন লিগ্যাল অ্যাডভাইজার আমরা অবশ্যই কথা বলবো, আমাদের হয়ে যিনি আইন বিষয়ে উনি কথা বলবেন, সেক্ষেত্রে আমরা ওনার কাছে এই দাবিটা করছি। আর আমরা আগামী 21 তারিখ আন্দোলনে যাওয়ার কথা ছিল,
মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়ের কাছে যাওয়ার কথা ছিল যে উনি আমাদের বিষয়ে কী সিদ্ধান্ত নিয়েছেন এটা জানার জন্য আমরা যাব বলেছিলাম 21 নভেম্বর। এবং আরেকটা বিষয় ছিল যে বর্তমানে আমরা দেখতে পেয়েছি যে সুপ্রিম কোর্ট ইডব্লিউএস ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড উইকার যে সেকশন আছে সেই বিষয়ে একটা মান্যতা দিয়েছে। ইডব্লিউএস এর যে বিষয়টা সুপ্রিম কোর্টে উঠেছিল সেটা এখন মেনেছে, মান্যতা দিয়েছে সুপ্রিম কোর্ট, দেশের সর্বোচ্চ আদালত, যে ইকোনমিক্যালি যারা উইকার সেকশন আছে সেখানে 8 লক্ষ মাসিক আয়, বাৎসরিক আয়, একজন মানুষের বাৎসরিক আয় 8 লক্ষ টাকা, 12.5 কানি জমি থাকবে, মিউনিসিপ্যাল এরিয়ায় মোটামুটি ফ্ল্যাট থাকবে 60 থেকে 70 হাজার, 80 হাজারের মধ্যে, যার 3 BHK রুম থাকে, এরকম যাদের আছে মোটামুটি কোটি টাকার মালিক যিনি আছেন তিনি ইডব্লিউএস এর আওতায় পড়েন। সেক্ষেত্রে বিগত সরকার যে আমাদের এই ক্রাইটেরিয়ায় চাকরি দিয়েছিল সেক্ষেত্রে আমাদের কিন্তু 1 লক্ষ টাকার বাৎসরিক আয় নেই। সেক্ষেত্রে আমরা বলবো যে এটাকে পুনর্বিবেচনা করতে পারে ইচ্ছে করলে সরকার আমাদের পুনর্বহালের দাবিতে কোর্টে রিভিউ করতে পারেন, ইচ্ছে করলে সরকার কোর্টে যেতে পারেন। সেক্ষেত্রে আমরা বলবো আমাদের সবাইকে বাঁচানোর ব্যবস্থা যদি সরকারের সদিচ্ছা থাকে অবশ্যই আমরা আগামী দিন যদি ওনার সঙ্গে আলোচনা করার সুযোগ পাই এটাও তুলে ধরবো। ইডব্লিউএস এর ক্রাইটেরিয়া যদি দেশের সর্বোচ্চ আদালত মান্যতা দিতে পারে সেক্ষেত্রে আমরা যে নিট বেসিস চাকরিটা পেয়েছিলাম সেক্ষেত্রে আমাদের চাকরি বাতিল হয়েছিল, এই বিষয়টা উনি তুলে ধরে রাজ্য থেকে ওনারা লিগ্যাল অ্যাডভাইজারের মাধ্যমে ওনারা কথা বলতে পারেন এবং দেশের সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হতে পারেন, পুনর্বহালের দাবিতে রিভিউর জন্য ওনারা এই বিষয়টা করতে পারেন। আমরা আগামী 22 তারিখ আমরা দাবি করছি যে ওনারা আমাদের সঙ্গে দেখা করবেন, আমাদের প্ল্যাটফর্ম থেকে অন্তত 4 জনকে আমরা প্রতিনিধির সঙ্গে দেখা করবেন, লিগ্যাল অ্যাডভাইজার অবশ্যই আমরা সবাই মিলে আলোচনা করে একজনকে নিশ্চয়ই আমরা নিয়ে যাব। এবং আমরা আগামী 21-এ যে আমরা কর্মসূচি ডাক দিয়েছিলাম যে ওনার কাছে যাব, সেক্ষেত্রে আমরা বলবো যে যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় 22 তারিখ দেখা করার কথা বলেছেন সেক্ষেত্রে আমরা আপাতত 21 তারিখের যে কর্মসূচিটা স্থগিত রাখবো। ওনার সঙ্গে কথা আলাপচারিতায় যদি আমাদের স্বার্থসম্মত সব পূরণ হয়, আমাদের চাকরির বিষয়গুলি যদি পজিটিভ কিছু পাওয়া যায় তাহলে অবশ্যই আমরা ওনাকে অভিবাদন জানাবো, না হলে আমরা আবার রাস্তায় নামবো, আবার আন্দোলনে নামবো। অবশ্যই আমরা আগামী 22 তারিখ ওনার সঙ্গে দেখা করার ইচ্ছা রাখছি। স্বর্ণকমল জুয়েলার্স নন্দীবাগে কাইসে পান্ডা সংচাকা এবং খান ধনতেরাস ধন সমৃদ্ধি। অফারটা কিন্তু শুরু হয়ে যাচ্ছে 17 অক্টোবর থেকে 26 অক্টোবর। আপনার জন্য থাকছে এভরি পারচেসে গিফট হ্যাম্পার্স, এছাড়া ডেলি মেগা লাকি ড্রয়ে আছে 2টো স্বর্ণের গোল্ড কয়েন, প্রত্যেক পারচেসে আছে স্বর্ণের মুদ্রা। তেই আসে বায়াখ নরগারা জাগাও মানি মানাই রাংচাকনি বাইনাও 25% के डिस्काउंट तेई हिरानी बायनाव तंगो 100% डिस्काउंट आसियाखो मेगा लाकी ड्र बो तंगनाय आबन लगियो हांखे नरक कचां रांचाक सलाई कताल हरमा गनां रांचाक नि मानै आबो मानि मानाय तेई नरनि बागै तेबो काहाम काहाम सकात बড় जाना। স্বর্ণকমল হচ্ছে আমার একটি প্রিয় ব্র্যান্ড। আনিব হাঙ্কাকি নরক তাম ওয়ান সুতং জেনখেতা থামতং স্বর্ণকমল জুয়েলার্স নরক যতনা ফাইবেদি ধনতেরাস ধন সমৃদ্ধি ফ্র। নমস্কার। আসলে রবি ঠাকুর ঠিক বলেছিলেন তার ভাষায়, প্রতিটি শিশু এই বার্তা নিয়ে জন্মগ্রহণ করে
যে স্রষ্টা এবারে মাননীয় শিক্ষামন্ত্রী শ্রী রতনলাল নাথ মহোদয় মিশন মুকুল উন্মোচিত করলেন। अब हर बच्चा में पूर्ण बनेगा, अपना भारत देश बढ़ेगा। With understanding and numeracy, a national mission on foundational literacy. अपना भारत देश बढ़ेगा। क्या हो ABC, सीखने का एक जुनून रहेगा। सपनों को बस्ते में रख कर चले हम, उम्मीदों के पथ पर घर से चले हम। বরণ করে নেব। हर होंगे हमारा भाषा गणित के। हम उम्मीदों के पथ এবং কেন্দ্র সরকার করেছেন। তো আপনারা একজন ভালো শিক্ষকের গুণ কি? মোমবাতির মতো, যিনি নিজে পুড়ে অন্যের পথ আলোকিত করে, মোমবাতির মতো। তো আপনারা জানেন যে আমাদের সরকার আসার পরে আমরা একটা সার্ভে করলাম। সার্ভেতে কি দেখলাম? অত্যন্ত হতাশাজনক। কি দেখা যাচ্ছে? ছাত্রছাত্রীদের 67% পাঠ্য বই যে ক্লাসে পড়ছে সেই ক্লাসের পাঠ্য বই অর্থ বুঝে পড়তে পারছে না, রিডিং। আর 81% সাধারণ যোগ বিয়োগ ভাগ করতে পারে না। আমরা অ্যাস্টনিশড। এটা কিভাবে তাহলে আমাদের টিচাররা কি করবে? বা এতদিন কি পড়িয়েছি আমরা পরবর্তী সময় একটা স্কিম চালু করলাম, নতুন দিশা প্রকল্প। এই নতুন দিশা প্রকল্পের মাধ্যমে এবং সেই প্রকল্পের মাধ্যমে আমরা রাজ্যের মাঝখানে একটু গ্যাপ গিয়েছিল করোনার কারণে, এবং অধিকাংশ শিক্ষার্থীদের আমরা ক্লাস অ্যাপ্রোপ্রিয়েট আমরা গড়ে তুলতে পেরেছি, এবং 94% ভাষাগত বিষয়ে ডেভেলপ করেছে, এবং অঙ্কেতে গণিতে 84% পর্যন্ত আমরা পজিটিভ, যদিও মাঝখানে করোনার কারণে আবার একটু ক্ষতি হয়েছে। তো আমরা এখানে যারা টিচার আছে, আমি প্রথমেই এখানে আমাদের দুজন সেক্রেটারি লেভেলের অফিসার রয়েছে,
অভিষেক সিংজি এবং আমাদের শরীন্দ্র বাবু, আমি আমাদের রাজ্যের প্রাইমারি টিচারদের আমি ধন্যবাদ জানাই। এনসিআরটি একটা বই বের করেছে, আমরা সরকারে আসার পরে আমাদের রাজ্যের 32,000 টিচারকে, প্রাইমারি টিচারকে আমরা ট্রেনিং এর ব্যবস্থা করেছিলাম। কে ট্রেনিং দিয়েছে? এনসিআরটি, উইথ দি হেল্প অফ এনসিআরটি ট্রেনিং দিয়েছে। আমাদের রাজ্যে এই ট্রেনিং সাকসেসফুল হয়েছে। কারা বলছে? এনসিআরটি। তাদের একটা ম্যাগাজিন বেরোয়, এটার নাম নিষ্ঠা। নিষ্ঠাতে বলছে, এই ম্যাগাজিনটা যখন বেরোয়, এখানে নিশ্চয় শিক্ষকরা জানে, আধিকারিকরা তো জানেই, সেখানে বলছে এনসিটির কর্মকর্তারা কেন্দ্রীয় সরকার বলছে যে ভারতবর্ষে 15 কোটি শিশু আছে এবং আমার জানা মতো এক সংখ্যাটা বাড়তে পারে, 42 লক্ষ প্রাইমারি টিচার আছে সারা দেশে। বলছে কেন্দ্রীয় সরকারকে বলছে, আমরা ত্রিপুরাতে এনসিআরটির মাধ্যমে রাজ্য সরকারের সহযোগিতায় আমরা টিচারদের ট্রেনিং দিয়েছি এবং যে মডিউল আমরা করেছি, যে মডিউলের মাধ্যমে সেটা আমরা সাকসেসফুল হয়েছি। কেন্দ্রীয় সরকারকে বলছে, তোমরা ত্রিপুরার মডেল, টিচার ট্রেনিং মডেল সারা দেশে গ্রহণ করো, সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যাকসেপ্টেড ইট। এর থেকে বড় পাওনা শিক্ষকের কিছু নেই। আপনাদের মডেলে সারা দেশে প্রাইমারি টিচার ট্রেনিং চলছে, সেন্ট্রাল গভর্নমেন্ট একে অ্যাকসেপ্ট করেছে। তো এটা আপনাদের জন্য বিরাট পাওনা। অতীতে পেয়েছি কিনা জানি না, এটা নিষ্ঠার যে বইটা আছে তার মধ্যে লেখা আছে, এটা আমরা দেখে নেন। সুতরাং এই জন্য আপনাদের ধন্যবাদ জানাই। অর্থাৎ আপনারা পারেন না এই কথা আমি মানতে পারি না, কারণ আপনাদের এটা প্রো এনসিআরটি বিজ্ঞানসম্মত এরা সংস্থা, তারাই বলে দিয়েছে কেন্দ্রীয় সরকারকে এবং কেন্দ্রীয় সরকার গ্রহণ করেছে। তো আপনারা একজন ভালো শিক্ষকের গুণ কি? এটা স্কিমটা কি? আমি যতটুকু বুঝেছি, আমি আপনাদের থেকে কম বুঝি, কারণ আপনারা শিক্ষক। আপনারা ওয়ানে ভর্তি হলে কোথেকে আসে? প্রি প্রাইমারি থেকে। আর কোথেকে? অঙ্গনাদি কেন্দ্র থেকে। আর কোথেকে? সুতা বাড়ি থেকে। 3টা স্তর থেকে আসছে ওয়ান। এই জন্য নিপুণ করতে হলো, এই যে 3টা জায়গা থেকে আসছে তাদেরকে 2 মাসের একটা কোর্স করে একটা লাইনে ফেলা, যাতে 1 থেকে তারা ইউনাইটেড লিঙ্ক করে দেওয়া, যাতে ধীরে 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 তাদেরকে তৈরি করা যায়, কাজ অ্যাপ্রোপ্রিয়েট করা যায়, সেজন্য প্ল্যান করছে। আর মুকুলটা অন্যরকম। মুকুলটা হলো অঙ্গনাদি কেন্দ্রের সাথে এখন আমাদের রাজ্যে আমরা বোধহয় 27টা অঙ্গনাদি কেন্দ্রকে আমরা বোধহয় খুব সম্ভব আমরা লিঙ্ক করে দিয়েছি। এর মধ্যে 29টা অঙ্গনাদি কেন্দ্রকে আমরা লিঙ্ক করে দিয়েছি। লিঙ্ক ছাড়াও আমাদের যে স্কুলগুলি আছে, স্কুলের টিচাররা অঙ্গনাদি কেন্দ্রে যাবে, গিয়ে অঙ্গনাদি কর্মীদের বুঝিয়ে দেবে কিভাবে তাদের কি করতে হবে, শিক্ষা কিভাবে দিতে হবে, এবং তাদেরকে ট্রেনিংও দিয়ে দেবে। আবার মাঝে মধ্যে অঙ্গনাদি কর্মীরা স্কুলে চলে যাবে, যাতে স্কুলের সাথে তাদের সম্পর্ক একটা গড়ে তোলে, কোনো গ্যাপ যাতে না থাকে। এটা হলো মুকুল। এটাই মুকুল। আমাদের দেশে বর্তমান স্লোগান এক ভারত শ্রেষ্ঠ ভারত, আত্মনির্ভর ভারত। আমাদের রাজ্যের স্লোগান এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, আত্মনির্ভর ত্রিপুরা। এবং সরকারের বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর এক সমৃদ্ধ এবং আত্মনির্ভর ত্রিপুরা গড়ে তোলার স্বপ্ন বুকে নিয়ে আমরা এগিয়ে চলেছি। এখন এই এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা বা এক ভারত
শ্রেষ্ঠ ভারত। এটা করতে হলে কোন জিনিসটার উপর সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে? আমরা বেছে নিয়েছি শিক্ষা, কারণ পৃথিবীর শ্রেষ্ঠ মনীষীরা বলছেন শিক্ষাই একমাত্র পারে সমস্ত কিছুর পরিবর্তন, পৃথিবীটাকে পাল্টে দিতে পারে। এটা এমন এক অস্ত্র এবং দেশ এবং জাতিকে উন্নতির চরম শিখরে দিতে পারে। আমাদের দেশের বিজ্ঞানী এবং প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম বলেছেন, the destiny of the country is being shaped in its classroom. এবং আমাদের দেশের প্রধানমন্ত্রী চাইছে আমরা যেন পৃথিবীতে বিশ্বগুরুর আসনে বসতে পারি এবং একবিংশ শতাব্দীর যোগ্য যাতে করে তুলতে পারি আমাদের শিশুদের। এটাকে সামনে নিয়ে দেশের প্রধানমন্ত্রী বিজ্ঞানসম্মত এবং আমাদের নিজস্ব ট্রেডিশন, ঐতিহ্য, এটাকে সামনে রেখে জাতীয়তাবাদের কথা চিন্তা করে এবং আধুনিকতা, বিশ্বের সমস্ত কিছু মিলিয়ে নতুন এক শিক্ষানীতি চালু করেছে। একদিকে মডার্ন বিজ্ঞান ভিত্তিক, আরেকদিকে দেশের ট্রেডিশন, এই দুটোকে মিলিয়ে জাতীয় শিক্ষানীতি 2020 চালু করেছে। আমরা সবাই জানেন, যদি বিল্ডিং এর বাড়ির ভিতটা শক্তিশালী না হয়, আপনি এটার মধ্যে যদি বিল্ডিং বড় করে তুলেন যে কোনো সময় ভেঙে পড়তে পারে, আপনারা জানেন। এবং যদি ভিতটা শক্তিশালী হয়, যদি দোতলার ফাউন্ডেশন যদি শক্তিশালী হয়, 3 তলা করলেও বিল্ডিং ভাঙে না। সেই রকম শিক্ষার ক্ষেত্রে এই বেসিক ফাউন্ডেশন এটা খুব ইম্পর্টেন্ট। একটু আগে বলেছেন আমাদের অভিষেক সিংজি, যা কিছু হবে 14 বছরের মধ্যে টোটাল কমপ্লিট, 8 বছরের মধ্যে 40, 50, 60% চলে যায় এবং 14 বছরের মধ্যে টোটাল ব্রেন ডেভেলপ হয়ে যায়। এই যে এখানে সকালে আমাদের শুরুতে মেয়েরা নাচছে, তাদেরকে যদি আপনি এখন থেকে শুরু করেন এবং তাদেরকে তৈরি করে দিতে পারেন, আপনি 8 পরে তাদের কোনো কোচিং, কোনো এডুকেশন, তারা নিজের ভাবে চলতে পারবে। আপনাদের দরকার শুধুমাত্র ওই জায়গাটা। আমরা এই জায়গাতে আমাদের খামতি ছিল, অতীতে যথেষ্ট খামতি ছিল। তো আমাদের সরকারি ফাউন্ডেশন এর ব্যাপারে আমরা গুরুত্ব দিচ্ছি, অর্থাৎ রিড টু লার্ন অ্যান্ড লার্ন টু রিড, এই জায়গাটা আমরা যাচ্ছি এবং নতুন শিক্ষা নীতির মাধ্যমকে সামনে রেখেই আমরা এগিয়ে চলছি। এখন এই 14 বছরের মধ্যে এর আগেও এটা আমি কোন ক্লাসে পড়েছি? ক্লাস 1। স্টেজে যারা আছে 1 1 1 1, আমি জানি না প্রি প্রাইমারি পড়েছে কিনা, ওরা ইভেন অঙ্গনাধিকারীও ছিল না। আমি 1-এ পড়েছি, আপনারা কারা প্রি প্রাইমারি পড়েছেন জানি না। এখন বলছে না, 1-এর আগে নার্সারি, কেজি 1, কেজি 2, দেন 1। এবং এই প্রি প্রাইমারিতে কত পার্সেন্ট একটু আগে তথ্যচিত্রে দেখিয়েছে, মাত্র 15%, 15% ছেলে মাত্র প্রি প্রাইমারিতে পড়ছে। বাকি কোথায়? ম্যাক্সিমাম অঙ্গনাধিকারী। সেজন্য সরকার প্ল্যান করছে যে নিপুণের মাধ্যমে হলো যে এটা স্কিমটা কি, আমি যতটুকু বুঝেছি, আমি আপনাদের থেকে কম বুঝি, কারণ আপনারা শিক্ষকের এই আমাদের দেশ ছেলে মেয়েদের প্রজন্মের পর প্রজন্ম ধরে এই দেশ এবং সমাজে যোগ্য করে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার গুরুত্বপূর্ণ দায়িত্ব আপনারা পালন করছেন। এখন
যদি তাকে শিক্ষার্থী ভালো হবে কিনা এটা নির্ভর করে আপনার উপর। ভালো হলে বোঝা যাবে আপনি সঠিক শিক্ষা দিচ্ছেন, খারাপ হলে বোঝা যাবে আপনি সঠিক শিক্ষা দিচ্ছেন না। ঋষি অরবিন্দ বলেছেন, the first principle of true teacher is that nothing can be taught. আপনি কিছু শেখাতে পারবেন না। উনি বলছেন, the teacher is not an instructor or a taskmaster, he is a helper and guide. মেধা ওরও আছে, মেধা ওর আছে। যে টিচার বেশি তাকে মেধাকে বিকশিত করতে ইজ এ গুড টিচার। এটার জন্য স্লোগান লাগবে না। স্বামী বিবেকানন্দ বলছে, দেখেন নিশ্চয় স্বামী বিবেকানন্দ বড় আমরা কেউ নই এখানে, বলছে হু ইজ ট্রু টিচার? দি অনলি ট্রু টিচার ইজ হি who can convert himself as it were into 1,000 at a moment's notice. The only true teacher is he who can immediately come down to the level of the student and transfer the soul to the student's soul and see the student's eyes and hear through his ears and understand through his mind. Such a teacher can really teach and none else. দাদা একটু আমরা দিই ওয়ার্ডটা ক্লোজ হন ফোন করছি সিএ টু শিখেছে না এদিক দিয়ে না ঘুরতে আসছে আপনি করছেন সিএ টু কেন্দ্রীয় সরকারের একজন প্রতিমন্ত্রী, একজন বিধায়ক, মেয়র সহ সাংবাদিকদের মুখোমুখি হয়ে আগরতলা স্মার্ট সিটি সম্পর্কে কিছু বক্তব্য তিনি ক্রিয়েট করেছেন যে অনেক কিছু নাকি হয়ে গেছে। এখন প্রশ্নটা হলো, আগরতলা শহর স্মার্ট সিটি হিসেবে ঘোষিত হয় 2014 সালে। 2016 সালে গিয়ে আমরা কি কি বিষয়গুলি এই স্মার্ট সিটির মধ্যে ঢুকবে তা পাঠানো হয় এবং সেটা পাঠানোর পর কয়েকবারই দফায় দফায় এগুলো পরিবর্তন সংযোজন ইত্যাদি করেন। 16 সালে গিয়ে এটা মোটামুটি একটা চূড়ান্ত অনুমোদন পাওয়া যায়। 50-50 রেশিওতে 1000 কোটি টাকা দেবে, যদিও প্রকল্প আরো অনেক বেশি, যে প্রকল্প আমরা নিয়েছি অনেক বেশি টাকা তখন লাগার কথা। 2017 সালে গিয়ে আগরতলা স্মার্ট সিটির জন্য 192 কোটি টাকা আসে, তখন বামফ্রন্ট সরকার ক্ষমতায় ছিল। আমরা তখন টেন্ডার প্রসেস পুরোদমে শুরু করেছিলাম, প্রজেক্টগুলো কিভাবে কার্যকরী রূপ দেওয়া যায়। এখন দেখা গেল যে দীর্ঘদিন যাওয়ার পরও এই অর্থ কিভাবে ব্যয়িত হয়েছে এবং কোন কোন খাতে কি খরচ হয়েছে, সেদিন শুনলাম 49টা প্রকল্প নাকি কার্যকরী হয়েছে। সেগুলো কি এটা একটু শহরবাসী জানতে চায়, রাজ্যবাসীও জানতে চায়, যেহেতু আগরতলা শহর একটা রাজ্য কেন্দ্র। আমি যদি শুরুর থেকে ধরি, আগরতলা শহরে আমরা সময় সময়টিকে বড় করেছি এবং নতুন নতুন এলাকা সংযুক্ত করেছি। আমরা বড় সমস্যা ছিল একটা নিষ্কাশনী এবং পানীয় জল। পানীয় জলের ক্ষেত্রে গুরুত্ব দিয়ে তখন গিয়ে আমরা এডিবি টাকায়, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, তাদের টাকায় ট্রান্স 1, ট্রান্স 2, ট্রান্স 3 কাজ দেখে দেখে পরপর 3টি ট্রান্স 1, ট্রান্স 2, ট্রান্স 3 হিসেবে টাকা বাড়িয়ে প্রকল্পের অনুমোদন দেয়, কারণ কাজে তারা সন্তুষ্টি প্রকাশ করেছিলেন।
প্রায় 250 কোটি টাকা তখন পাওয়া যায়। তার ভিত্তিতে গিয়ে আমরা আবার কিছু টাকা জেএনএন ইউআরএম প্রকল্পে পাওয়া যায়। আপনারা জানেন বরজলা মালঞ্চ নিবাসে দুটো বড় হয়েছে এবং এগুলি কার্যকরী হয়েছে, এগুলি জল দেওয়া শুরু করেছে। আড়াইলিয়া, যুবন্ননগর, সাধুটিলা, দীনদয়াল আশ্রম এবং এগুলো গিয়ে কার্যকরী হয়েছে। আমরা তখনই জল সরবরাহ এখান থেকে ট্যাঙ্ক নির্মাণ করে জল সরবরাহ কাজ শুরু হয়। অদ্ভুত ঘটনা হলো 3টা প্রকল্প প্রায় শেষ পর্যায়ে ছিল, যেটা আমরা 2018 সরকার পরিবর্তন আগেই চেষ্টা করেছিলাম শেষ করার জন্য, কিন্তু পারিনি আমরা। শেষ পর্যায়ে ছিল কাজটা প্রগতি স্কুল সংলগ্ন বাধারঘাট মাতৃপল্লী এবং বর্ডারে রামপুর বিস্তীর্ণ এলাকায় এটা পানীয় জল দেওয়ার কথা ছিল। সেটা সরবরাহ কাজটা এখনো শুরু করেছেন কিনা আমাদের জানা নেই। এই 3টা আজকে প্রায় 4.5 বছর উপর হয়ে গেছে, এখন পর্যন্ত কাজটা শেষ করেছে কিনা জানা নেই। 14টা ওভারহেড ট্যাঙ্ক ছিল, এগুলো প্রায় শেষ পর্যায়ে ছিল এবং এগুলো সম্পূর্ণ এখন জল সরবরাহ হচ্ছে কিনা বা শহরবাসী জল পাচ্ছে কিনা সেটা বলতে পারবেন। এখানে আরও দুটো যেটা এই যে এগুলো করার পর আন্ডারগ্রাউন্ড লাইনও আমরা করেছি মিডিল সিটিতে। এখানে আপনারা জানেন যে আমাদের সোর্স দুটো, একটা হলো কলেস্ট্রিয়া ট্রিটমেন্ট প্ল্যান্ট আর একটা হলো বটদলি ট্রিটমেন্ট প্ল্যান্ট। এই দুটো প্ল্যান্টকে আপগ্রেড করার জন্য, উন্নত করার জন্য স্যাংশন ছিল। এই কাজ আদৌ শুরু হয়েছে কিনা আমার নজরে পড়েনি, যেগুলো আপনাদের দৃষ্টিতে নজর। বিদ্যুৎ ক্ষেত্র, বিদ্যুৎ এখানে আমরা নিগম তৈরি করি 2005 সালে এবং কেন্দ্রীয় সরকারের নির্দেশ অনুযায়ী করে আমরা সেন্ট্রাল প্রজেক্ট দেবে না। নিগম করার পর নিগমের কাছে চ্যালেঞ্জ ছিল সমস্ত এলাকায় বিদ্যুৎ পৌঁছে দেওয়া ত্রিপুরা রাজ্যে। আমি জানার জন্য বলছি 1118টা গ্রাম পঞ্চায়েত ভিলেজ কমিটি ছিল, তার মধ্যে মাত্র 11টা ভিলেজ কমিটিতে কাজ চলছিল, তখন শেষ করতে পারিনি আমরা। 11টা ভিলেজ কমিটি, গ্রাম পঞ্চায়েত 100% কমপ্লিট ছিল তখন। ভিলেজ কমিটিও 597টা না কত 87টা 587টা ভিলেজ কমিটি, 11টাতে শুধু কাজ বাকি ছিল, সেই কাজটা চলছিল। এই ছিল বিদ্যুতের অবস্থা। এবং তার সঙ্গে বিদ্যুতের লাইন সম্প্রসারণ করতে বিদ্যুতের চাহিদা পূরণের জন্য রুকিয়াকে আমরা উন্নত করেছি, নতুন টারবাইন বসিয়েছিলাম, বরমুড়াতে নতুন টারবাইন আমরা বসিয়েছি, পালাটানা প্রজেক্ট চালু হয়েছিল এবং তার সঙ্গে চালু হয়েছিল মনারচক প্রজেক্ট, আপনারা জানেন। এবং শুধু তাই না, এই যে আরসিনগর আমাদের রামচন্দ্রনগর, এখানেও কিন্তু গ্যাসের যে হিট এটাকে ব্যবহার করে আরো 56 মেগাওয়াট এডিশনাল বিদ্যুৎ উৎপাদন হয়েছিল। এটা আমরা করিয়েছিলাম সেন্ট্রাল গভর্নমেন্টকে নিপকো দিয়ে। এতে আমাদের রাজ্য উদ্বৃত্ত হয়েছিল। আমরা বাংলাদেশেও বিদ্যুৎ বিক্রি করেছি এবং বিদ্যুৎ উদ্বৃত্ত যে বিক্রি করে যে টাকা, সেই টাকা দিয়ে আমরা যারা গরিব মানুষ, সাধারণ মানুষ যারা সস্তায় বিদ্যুৎ পেয়েছেন, ক্রস সাবসিডি যেটাকে বলা হয়, এই ক্রস সাবসিডি দেওয়া হয়েছিল এবং একটা লিমিটের মধ্যে ছিল তখন দামটা। কিন্তু এবং এটা বলতে কোনো দ্বিধা নেই, আমরা যখন গভর্নমেন্ট যায় প্রায় এদের 300 কোটি টাকার উপর ফান্ড ছিল নিগমে। তো আজকে আমি যা শুনছি নিগমে, আপনারা খোঁজ খবর নিয়ে দেখতে পারেন, সেই নিগম নাকি এখন একেবারে দেনায় নিমজ্জিত হয়ে গেছে। যে যেখান থেকে বিদ্যুৎগুলো কিনে আনছেন তার অর্থ দিতে পারছেন না টাইমলি, তার জন্য প্রচুর পরিমাণ পেনাল্টি দিতে হচ্ছে। এই পেনাল্টি দিলে কিন্তু এটা গিয়ে গ্রাহকের উপরই পড়বে, কারণ বিদ্যুতের যে কোনো খরচ সবটাই কিন্তু গ্রাহকের উপর গিয়ে পড়ে। এবং এটাই কিন্তু রেগুলেটরি কমিশনের যে নিয়ম, যারা বিদ্যুতের দাম নির্ধারণ করে সেটা সিস্টেম। তো স্বাভাবিক কারণে এখানে পেনাল্টি যদি দেয়, পেনাল্টির দায়ভার কিন্তু গ্রাহককে বহন করতে হবে। এখন শুনলাম বিরাট পরিমাণ টাকা ঋণগ্রস্ত নিগম এখন ঠুকছে। কেন একটা চালু সংস্থা এই জায়গায় গেল, সরকার সেখানে তার কোনো নিয়ন্ত্রণ থাকবে না? এটা কি হয়? সরকারের তো একটা নিয়ন্ত্রণ থাকা উচিত ছিল। আজকে নিগমের অবস্থাটা কি, বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা কীরকম, পরিবাহী ব্যবস্থা কীরকম এবং বন্টন ব্যবস্থা কীরকম, উৎপাদন ব্যবস্থা কীরকম, এটা রাজ্যবাসী তার অভিজ্ঞতা নিজেকেই দেখতে পাচ্ছেন। এই পরিস্থিতির মধ্যে সবচেয়ে যেটা মারাত্মক, আমাদের স্টেটের প্রজেক্ট থাকতে হবে। কি কাণ্ড, সবটা সেন্ট্রাল প্রজেক্টের উপরে ডিপেন্ড করলেও রাজ্যের কিছু থাকবে না। আমরা কিন্তু লড়াই করে তখন আমাদেরকে বলেছিল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যে পালাটারা হয়ে গেছে আর কোনো প্রকার তোমরা স্টেট কিছু দরকার নেই। আমরা বলছি নো, আমাদের স্টেটের প্রজেক্ট আমাদের নিজের হাতে থাকতে হবে। বরমুড়াকে আপগ্রেড করার জন্য একটা প্রজেক্ট এবং রুখিয়াকে আপগ্রেড করার জন্য, এটা কি, এটা কিন্তু গ্যাস লাগবে না, এই হিটটা যেটা বেরোয় হিট থেকে বিদ্যুৎ উৎপাদন হবে এবং কম্বাইন সাইকেল এটাকে বলা হয়।
এই কম্বাইন সাইকেলে কনভার্ট করলে আমরা আরো এডিশনাল খরচ লাগবে না, শুধু ইনিশিয়ালি টারবাইনটা বসাতে খরচ, এতে কি আমরা আরো 60 মেগাওয়াট বিদ্যুৎ উদ্বৃত্ত পেতাম। সোজা কথা না, 60 মেগাওয়াট বিদ্যুৎ উইদাউট ফুয়েল, শুধু হিটটাকে ব্যবহার করে। এই দুটো প্রজেক্ট আমরা জমা দিয়েছিলাম, এটা প্রায় ফাইনাল স্টেজে ছিল, একটা রুকিয়া একটা বর্মন, এখান থেকে আরো 60 মেগাওয়াট বিদ্যুৎ আমরা পেতাম। কিন্তু একটা প্রজেক্টও আজ পর্যন্ত স্যাংশন আনতে পারেনি। কেন? প্রায় 5 বছর তো হয়ে গেছে, ডাবল ইঞ্জিনের সরকার, কেন্দ্র রাজ্যে একই সরকার, এবং বলেছে টাকার কোনো অভাব হবে না, কলসি ভর্তি টাকা পাঠিয়ে দেবেন, এই তো বলেছিলেন। তাই কেন টাকা আসলো না, কেন এই দুটো প্রজেক্ট কার্যকর? উল্টো এখন শুনতে পাচ্ছি এই দুটো প্ল্যানকে কোন সেন্ট্রাল যে সংস্থাগুলো আছে, এনটিপিসি, এনএসপিসি, এই জাতীয় যে অর্গানাইজেশনগুলো আছে, বা নিপকো তো একটা অংশ শেয়ার বিক্রি করে দিয়েছে, পাল্লাটানা, এই জাতীয় সংস্থার সঙ্গে মানে একত্র করে দেওয়ার একটা চিন্তা ভাবনা তারা করছে। এটা হওয়া উচিত না। রাজ্যের নিজস্ব একটা সম্পদ থাকা উচিত। বিদ্যুৎ ক্ষেত্র এটা খামখেয়ালি ক্ষেত্র না, সভ্যতা বিকাশের প্রধান শর্ত, এবং জমি এবং দৈনন্দিন জীবনযাত্রার ক্ষেত্রে বিদ্যুৎকে বাদ দিয়ে 1 ইঞ্চি দেওয়ার সুবিধা নেই সমস্ত ক্ষেত্রে। এই ধরনের ক্ষেত্র সম্পর্কে রাজ্যের হাতে এটা আরো স্ট্রেংথেন হওয়া উচিত। কিন্তু এই দুটো প্রজেক্ট সম্পর্কে কিচ্ছু বলবেন না। 3rd ইউনিট বসানোর কথা ছিল পাল্লাটানায়, আমাদের সঙ্গে কথাবার্তা হয়ে গেছিল। প্রথম টারবাইন, দ্বিতীয় টারবাইন চালু হয়েছে আমাদের সময়। 3rd ইউনিট বসে এখান থেকে আমরা আরো বেশি বিদ্যুৎ পেতাম। আজও সেই 3rd ইউনিটের পাল্লাটানা কোনো কাজ কিছু হয়নি। এরপরে যেটা সবচেয়ে বড় রাজ্যের একটা গুরুত্বপূর্ণ, যেটা হলো এই ডম্বুর শুধু এটা জলবিদ্যুৎ কেন্দ্র না, এই ডম্বুরের জলাশয় থেকে জল পায় আমাদের কৃষি, একেবারে আপ টু সোনামুড়া বাংলাদেশ বর্ডার পর্যন্ত, এবং খাওয়ার জল পায়। পাল্লাটানা প্রজেক্ট, বনাঞ্চল প্রজেক্টের জন্য জল সেখানে ব্যবহৃত হয়। মানুষের জলের যে দরকার সেটা কুমুদি নদীর থেকে প্রবাহিত হয়। জলাধারটা অনেক পুরনো হয়ে গেছে। আমরা একটা প্রজেক্ট দাখিল করেছিলাম এনএসপিসি সাহায্য নিয়ে, সেন্ট্রাল গভর্নমেন্টের যে অর্গানাইজেশন, ন্যাশনাল হাইড্রো পাওয়ার কোম্পানি, 100 কোটি টাকার একটা প্রজেক্ট আমরা দাখিল করেছিলাম, যে জলাশয়টা যাতে গভীরতা বাড়ানো যায়, নাম্বার 1, 2 বাঁধটাকে সংস্কার করা, 3 টারবাইনটা চেঞ্জ করা। তাতে এখান থেকে আমরা, এখানে কিন্তু কোনো খরচ নেই, জল দিয়ে তো আপনারা জানেন খরচ নেই, এখান থেকে যদি এই টাকাটা পাওয়া যেত তাহলে সেখানে কিন্তু এটা ফাইনাল স্টেজে ছিল। এই প্রজেক্টটা তারা নীতিগতভাবে মেনে নিয়েছিলেন, যে ঠিক আছে তোমাদের প্রজেক্টের সঙ্গে একমত, নীতিগতভাবে তারা মেনে নিয়েছিলেন, বলছে টাকা সংস্থান আমরা করব। এই প্রজেক্টটা তাহলে এখান থেকে অতিরিক্ত আমরা 10 থেকে 15 মেগাওয়াট বিদ্যুৎ পেতাম। এবং এটা বলতে কোনো আপত্তি নেই, আমি জানি না এখন কত, তখন কস্টিং ছিল 62 পয়সা, 1 ইউনিট বিদ্যুৎ উৎপাদনের খরচ 62 পয়সা তখন কস্টিং ছিল, প্রায় সস্তা, এর চেয়ে সস্তা তো হতে পারে না। এবং এই কারণে কিন্তু এটা এখন শুনতে বললাম, আমি সেদিন প্রেস মিট করেছেন বিদ্যুৎ সচিব, পত্রিকাতে দেখলাম, গতকাল যে পেপারই বোধ এটা উঠেছে, দেখলাম যে এখানে নাকি কি 130 একটা পেপারে দেখলাম, একটা 160 মেগাওয়াট এখানে কি একটা প্রজেক্ট করবে। এটি কি একটা পেপারে দেখেছি ফ্লোটিং পাওয়ার প্লান্ট, আর একটা দেখেছি ডেটিং পাওয়ার প্ল্যান্ট। অ্যাকচুয়ালি বুঝতে পারিনি বিষয়টা কিটা। আমার মনে হয় যেটা সোলার এনার্জি হতে পারে সেই টাইপের কিছু। এটাও কিন্তু আমরা সার্ভে করেছিলাম, এনটিপিসি, এনএসপিসি কে সার্ভে করেছিলাম। আমরা বলেছি যে জলটাকে কোনো প্রকার সমস্যা তৈরি না করে, কারণ এই জল দিয়ে মাছের উৎপাদন হয়, এই জল দিয়ে কয়েকশো পরিবার বেঁচে আছেন, কিন্তু মাছ ধরে তারা পরিবার চালান। কাজে জলটা কোনো এফেক্ট যাতে না হয়, সেখানে গিয়ে সাইডে যদি বসাতে চায়, পারগুলিতে যদি কোনো বসাতে চায়, সেই ধরনের প্ল্যান করতে চায়, আমাদের কোনো আপত্তি নেই। এটা যদি এখনো এই কাজ শেষ করতে পারবো না, এই টাকা তো স্যাংশন ছিল অনেক আগে, এবং 4.5 বছর উপর হয়ে গেছে সরকার এসছে, এখন পর্যন্ত কেন এই দুটো শেষ হয়? এই দুটোকে আপগ্রেড না করলে তাহলে জলটা আসবে কোথেকে? জল তো আসতে গেলে সেই দুটোকে আপগ্রেড করতে হবে, কলেস্ট্রিল এবং বর্তমানে ট্রিটমেন্ট প্লান্টকে। এটা কিন্তু ছিল, সেটা কতটুকু হয়েছে তারাই বলতে পারবে। ডিপ টিউবওয়েল তখন 22টা হয়েছিল 24টার মধ্যে, আর বাকি দুটো শেষ হয়েছে কিনা তারা বলতে পারবে। আপনারা জানেন যে আগরতলা শহরে এখন ফ্ল্যাট বাড়ি নির্মিত হচ্ছে, বহুতল বাড়ি, জনসংখ্যা বাড়ছে, তার সঙ্গে সাযুজ্য রেখে জলের যেখান থেকে জলটা পাওয়া যাবে সেটাকে যদি বড় না করতে পারে, এবং যদি নতুন ধরনের সেখানে গভীর নলকূপ খনন করা, সোর্সগুলিকে কাজে না করতে পারে, সমস্যা হয়ে যাবে। আমি প্রশ্ন করে বলছি, বরমুড়াতে একটা প্লান্ট করবে, সেখানে রিজার্ভার নির্মাণ করে ওখান থেকে পাইপ কেটে জল নিয়ে আসবে, অনেক কিছু ফলাও করে প্রচার করে যায়, তা কি হয়েছে, কতটুকু হয়েছে রাজ্যবাসী জানে না, এবং এখনো আগরতলাবাসীও জানে না। এটা আমার মনে হয় এটা কোনো প্রকার প্রকল্প হাতে নিয়েছে কিন্তু হয়েছে কিনা এটা নেই, যদিও এটা খুব কঠিন,
যত সহজে বলেছেন বিষয়টা কিন্তু অত সহজ না, কিন্তু সেটা এখন হয়নি কিছু আমার নজরে পড়েনি, এবং আমাদের রাজ্যবাসী বা শহরের যারা আমাদের নাগরিক তাদের নজরে পড়েনি। এখন এই যে জনসংখ্যাটা বাড়ছে তার সঙ্গে সাহায্য রেখে খাওয়ার জন্য ব্যবস্থা তো করতে হবে। এই যে ফ্ল্যাট বাড়িগুলো নির্মিত হচ্ছে এবং নতুন নতুন লোক সেখানে আসছে, এলাকার সম্প্রসারিত হয়েছে, এবং এটা যদি ইমিডিয়েটলি ব্যবস্থা না হয় কঠিন হয়ে যাবে। সেম আরেকটা প্রকল্প এই বামফ্রন্ট সরকারের সময়টা আমরুত এসেছিল, 163 কোটি টাকার মতো স্যাংশন ছিল, টাকাও কিছু পাওয়া গিয়েছিল। এখানে কিন্তু পানীয় জলের এক্সটেন্ডেড এরিয়াতে পানীয় জলের রিসোর্স করার জন্য সেখানে টাকা ছিল। এই কাজটা কতটুকু সম্পূর্ণ হয়েছে, 1-2টা হয়তো বা বর্ষ হলেও বাকিগুলো তো আমাদের নজরে আসেনি। এবং এই হলো গিয়ে পানীয় জলের অবস্থাটা। এবং এখানে যদি দেখা যায় যে 65% ও 35% ছিল 2A, এটা দিয়ে আমরা কিছু শহরটাকে পরিচ্ছন্ন রাখার কাজ করতাম, এটাকে করে দিয়েছেন 50-50 করে দেওয়াতে ম্যান পাওয়ার কমে গেছে, এখন তো কাজই পাচ্ছে না, 20-25 দিনে বেশি কাজ পাচ্ছে না 2A। এবং এখান থেকে যে টাকাটা থাকতো সেই টাকা দিয়ে কিন্তু শহরের এই যে গলি পথগুলো, কংক্রিটের যে রাস্তাগুলো এই টাকা থেকে করা হতো। এবং এই টাকা যদি না আসে তাহলে সেখানে নতুন গলিপথ নির্মিত হবে না, গলিপথের রাস্তাগুলি খারাপ হয়ে সেগুলি মেনটেন্যান্সও করা যাবে না। এবং বহু রাস্তা খারাপ হয়েছে যেগুলো এখন কোনো মেনটেন্যান্স নেই। টুটুর প্রকল্প ছিল, আগরতলা শহর অবস্থা খুবই খারাপ, জানেন, যানবাহনের সংখ্যা পাল্লা দিয়ে বাড়ছে, এগুলো দাঁড়াবে কোথায়? ওল্ড মোটর স্ট্যান্ড, পুরাতন মোটর স্ট্যান্ড যেটা, এটার একটা প্রকল্প ছিল স্মার্ট সিটির আওতায়। আমি দেখলাম মাত্র এটা কি ফাউন্ডেশন স্টোন দিয়ে করেছে, কে করবে প্রকল্প, কিভাবে হবে, কোথেকে আসবে অর্থ, এটা কিন্তু এখনো জানতে পারিনি আমরা। সেই এখানে বটতলা যে টিআরটিসি জায়গা আছে এখানে কিন্তু পার্কিং একটা জোন করার কথা ছিল, মাল্টি স্টোরি বিল্ডিং করে এখানে কার পার্কিং ব্যবস্থা করা, বাইক পার্কিং এর ব্যবস্থা করা, ওল্ড মোটর স্ট্যান্ডও করা। এই প্রকল্পগুলো তেমন কোনো কিছু তারা এখনো করতে পারেনি। কাজে এই স্মার্ট সিটির মধ্যে এগুলি সব করে হয়েছে, কি করে তারা বলছেন এটা বুঝতে পারলাম না। সেই আমরা যদি লক্ষ্য করি জল নিষ্কাশন সঙ্গে ব্যবস্থাপনা, এটা আরো বেশি উন্নত করার দরকার, কারণ আগে শহরে জল জমা যায়, সেগুলিকে 1-2টা পাম্প বসিয়েছেন, আরো কিছু পাম্প বসানোর প্রকল্প ছিল, সেটাও তারা করে উঠতে পারেনি। এখন এই যে 18টা জলাশয় ধরা ছিল, যে জলাশয়গুলি জবরদখল হয়ে গেছে, জলটা ব্যবহার করা যায় না, যেমন আপনারা জানেন ডিমসাগর আমরা করেছি, এরকম কুমারীটিলা এগুলো করেছি, এই ধরনের 18টি জলাশয় কিন্তু স্মার্ট সিটির মধ্যে ঢুকিয়ে সেটা করার কথা। কলেজ টিলার এটা মতো কাজ শুরু হয়েছে। আপনারা জানেন যে বর্ডার গোলচক্কর থেকে ফায়ার সার্ভিস পর্যন্ত এটা আমাদের সময় কমপ্লিট হয়েছে, বাকি অংশটা আজকে 4.5 বছর উপর এখন পর্যন্ত বাকি অংশটা শেষ হয়নি, আপ টু ফায়ার সার্ভিস এই গোলচক্কর থেকে এই কাজটা এখনো তারা শেষ করতে পারেনি কোপারটিনে। এবং ফুটপাথগুলো একটু উন্নত করার কথা ছিল, সবগুলো শেষ করতে পারেনি। তাহলে পরিষেবার মান উন্নত হয়নি, কিন্তু ফিগুলো সেখানে বাড়িয়ে দিয়েছে। তাহলে তার সঙ্গে সাহায্য রেখে পরিষেবার মানটা উন্নত হওয়ার কথা, কিন্তু পরিষেবার মান উন্নত হয়েছে কিনা শহরবাসী সেটা বলতে পারবেন। এবং বিদ্যুতের উপরও সেখানে সেচ বসিয়ে দিয়েছেন। উড়ালপুল নির্মিত হয়েছে, বিবেকানন্দ ময়দানের পাশে দ্বিতীয় সেতু নির্মিত হয়েছে। এরপরে আগরতলাতে এই ধরনের কোনো প্রকল্প, একটা স্মার্ট সিটি মানে কি, এবং সেখানে ট্রাফিক ব্যবস্থাকে উন্নত করতে গেলে এই ধরনের প্রকল্প আরো 1-2টা ভাবা উচিত ছিল। এবং সেখানে ট্রাফিক ব্যবস্থা যাতে গাড়িগুলি যাতে স্মুথলি চলতে পারে, মানুষের যাতে কোনো অসুবিধা না হয়, এবং যাতায়াত ব্যবস্থা যাতে বিঘ্ন না ঘটে, সেটা মাথায় রেখে আর কোনো প্রকল্প কিন্তু আজ পর্যন্ত সাবমিট করেছে কিনা, স্যাংশন এনেছে কিনা রাজ্যবাসীর নজরে পায়নি, এবং আগরতলাবাসীর নজরে সেটা আসেনি। কিসের ভিত্তিতে বলছেন? আপনারা জানেন যে এখানে উড়ালপুল নিয়ে অনেক কথাবার্তা হয়েছে, কিন্তু উড়ালপুল চলছে, এটা যে কতটুকু প্রয়োজন ছিল এখন কিন্তু সেটা উপলব্ধি করতে পারছে মানুষ। এবং বিবেকানন্দ ময়দানের পাশে দ্বিতীয় সেতু চালু হতো, সে সুবিধা হয়েছে। আবাসন বলছে 42,896টা এসছিল স্যাংশন, এটা আমাদের সময়, তখন আমরা কাজ শুরু করেছিলাম 34,055টা। এরপর দ্বিতীয় পর্যায়ে আরেকটা স্যাংশন আসে 27,529। এবং এই আবাসনগুলো যদি নির্মিত হতো, সকল মানুষ যদি আবাসনটা পেতেন, তাহলে আবাসনের সমস্যা বড় বেশি থাকার কথা ছিল না। এবং এইটাও কতটুকু হয়েছে তার হিসাবটা কিন্তু পরিষ্কারভাবে নজরে আসেন। যারা গরিব মানুষ, যারা আবাসন এবং সরকারি জায়গায় যারা বসবাস করে, সেই জায়গা যদি সরকারি কোনো কাজে না লাগে, যে লোকটা বসবাস করছেন সেখানে তাকে জমি বন্দোবস্ত দিয়ে দেওয়া, আবাসনের ব্যবস্থা করে দেওয়াটা উচিত ছিল। এবং এখানে
আরেকটা বিষয় শৌচাগার, এটা আমরাই লড়াই করেছিলাম ত্রিপুরার থেকে, 4,000 টাকা দিয়েছিলাম আমরা, জন্য এটা যে হবে না, পরে এটাকে 12,000 করেছিল শৌচাগারের জন্য মানুষকে সাহায্য প্রদান করা। আপনারা জানেন যে আগরতলা শহরে এই যে কাটা খাল, এটার জন্য একটা প্রকল্প তৈরি হয়েছিল, ফাইনাল স্টেজে ছিল সেটা। কাটা খালটাকে পাকা করা হবে এবং সেটাকে পাকা করে উন্নত করা হবে যাতে জল নিষ্কাশনী ব্যবস্থাটা শক্তিশালী হয়, নোংরা আবর্জনা যাতে সেখানে না জমে, পরিবেশটা যাতে ভালো থাকে, সেই দৃষ্টিভঙ্গিতে 100 কোটি টাকার উপরে খরচ হতে পারে একটা প্রজেক্ট তৈরি হয়েছিল। সেই প্রজেক্টটা কাজ শুরু হয়। তখন প্রশ্ন উঠেছিল যে কাটাখালের উপর এবং বাঁধের উপর যারা আছে গরিব মানুষ, এদেরকে কি করা হবে, তাদের সম্পর্কে তখন কথা হয়েছিল মাল্টি স্টোরি বিল্ডিং করে, বহুতল বাড়ি নির্মাণ করে তাদেরকে পুনর্বাসন দেওয়া। এই কাজটা কিন্তু আমরা হাতে নিয়েছিলাম। আপনারা জানেন গুর্খাবস্তি এলাকাতে বিবেকানন্দ আবাসন 256 পরিবার আমরা দিয়েছিলাম, জিবি এলাকার থেকে নিয়ে এসে, কুমারীটিলের থেকে নিয়ে এসে 256 পরিবার, এবং রাধানগরে দিয়েছি আমরা 192 পরিবার, এবং জয়নগরে দিয়েছি 192 পরিবার। টোটাল 640টি পরিবারকে ফ্ল্যাট দেওয়া হয়েছে, বাড়ি না, ফ্ল্যাট পেয়েছেন তারা বহুতল বাড়ি করে। কিন্তু এই প্রায় 5 বছরের কাছাকাছি হয়ে গেছে, একটা বহুতল বাড়ি গরিব মানুষের জন্য, যারা বস্তিবাসী তাদের জন্য একটা ফ্ল্যাট বাড়ি স্যাংশন আনতে পেরেছেন একটা ফ্ল্যাট করে তাদেরকে পুনর্বাসন দেওয়ার জন্য। এই যে বাঁধটা এখন ফ্ল্যাট, আমাদের আগরতলা শহর কিন্তু ফ্ল্যাটের মধ্যে আছে, বাঁধ 17 কিলোমিটার বাঁধ। এই বাঁধের মধ্যে নাই করে 1,500-এর মতো পরিবার আছে, বাঁধের আশপাশ 1,500 আমরা সার্ভে করেছিলাম সেটা। এই যে 1,500 পরিবার যারা আছে তাদেরকে ফ্ল্যাট বাড়িতে ঢুকিয়ে বাঁধটাকে একটু উঁচু করতে হবে, তাকে উন্নত করতে হবে, কারণ বাঁধটা যাতে ফ্ল্যাটের হাত থেকে আগরতলা শহরকে রক্ষা করা যায়, বন্যায় যাতে বিধ্বস্ত না হয়। এবং সেখানে গিয়ে এই ফ্ল্যাট বাড়ি নির্মাণ করে গরিবদেরকে ঘর দেওয়ার যে কাজ, ফ্ল্যাট দেওয়ার যে কাজ, একটাও তো আনতে পারেনি, একটাও তো স্যাংশন এসেছিল আমাদের নজরে পড়েনি। তাইলে এই যে বস্তিবাসী যারা আছেন তাদের ব্যাপারটা কি হবে, এটা সম্পর্কে কোনো প্রজেক্ট তারা হাতে নিতে পারেনি এবং কাজও করেনি, এই লোকে অবস্থাটা। এবং শুনেছেন লাইট হাউস, আপনারা শুনেছেন, পট্টপট্টিকে দেখেছি কি হয়েছে। এটা লাইট হাউস তো অ্যাকচুয়ালি যারা বস্তিবাসী তাদের জন্য না, এটা হলো লোয়ার মিডল ক্লাস যারা, মানে নিম্ন আয় যারা, এই একটু আয়ের দিক থেকে যারা নিম্ন আয়, তাদের ক্ষেত্রে গিয়ে এটা করা হয়েছে। এবং এখানে লাইট হাউসের মধ্যে তো অ্যাকচুয়ালি যারা হকার বা গরিব মানুষ যারা আছেন, যারা বস্তিবাসী, তারা কিন্তু এই চান্সটা পাবে না, তাদের সেই অর্থ নেই, সেই টাকাও তারা দিতে পারবে না। এবং লাইট হাউসের কি অবস্থা সেটাও তো আমাদের এখন পর্যন্ত অস্পষ্টতায় ভুগছেন এই অবস্থাটা। এই পরিস্থিতি চলছে এবং সেখানে রাস্তাগুলো দখল হয়ে যাচ্ছে, ফুটপাথ দখল হচ্ছে, মোটর স্ট্যান্ডগুলোর খুব খারাপ অবস্থা, এবং আগরতলা শহরের যানবাহন যে এখন চলাচল করছে অবস্থা কিন্তু ভালো না। আপনারা বুঝতে পারছেন যারা নাগরিক আগরতলা শহরে বসন, পার্কিং জোন তো ডিক্লেয়ার করবে, কারণ এটা 2016 সালে অলরেডি সেন্ট্রাল যে আইন, সেই আইনটা কার্যকরী হয়েছে এবং সেখানেই ঘোষণা করা আছে, নির্দিষ্ট করে বলতে হবে কোনটা হবে পার্কিং জোন, কোনটা হবে গিয়ে সেখানে এই যারা হকারে কাজ করেন হকারদের জন্য একটা জোন। সেই জোনটাকে করতে গেলে কমিটি থাকবে, একটা কমিটি সেটাকে চূড়ান্ত করবে। কমিটি মানে ওইখানকার নাগরিকদের প্রতিনিধি এবং যারা হকারি করেন তাদের প্রতিনিধি, সরকারি প্রতিনিধি, সেই কমিটি সেটা চূড়ান্ত করবেন, সেখানে তাদেরকে লাইসেন্স দিয়ে বসিয়ে দেবেন, এটা হলো নিয়ম। কিন্তু এটা না হয়ে আগরতলাতে কিন্তু এখন একটা সিস্টেম নেই। আপনারা দেখছেন কি অবস্থা এখন। এই যদি চলতে থাকে এই সমস্যাটা কিন্তু তীব্রতা বাড়বে। আমরা চাই একটা স্থায়ী সমাধান হোক এবং এটার জন্য একটা প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হোক। দরকার লাগলে আরো কিছু মার্কেট নির্মাণ করে সেটাকে একটা জায়গাতে এনে যাতে একটা নিয়ন্ত্রণে নিয়ে আসা যায় সেটা দেখা। আর তার সঙ্গে মোটর স্ট্যান্ডগুলিতে চলছে তোলাবাজি, অর্থ তুলছে, এবং এমনকি ফুটপাথ থেকেও শোনা যাচ্ছে যারা ফুটপাথের দোকানদারি করে জিজ্ঞাসা করলে অনেক সময় বলে যে তাদেরকে নাকি টাকা দিতে হয়। টাকা মিউনিসিপ্যালিটি যদি নেয় সে এক কথা, সরকারিভাবে নিচ্ছে তা না, কিন্তু শোনা যাচ্ছে অন্যরা সেখান থেকে প্রতিদিন তাদেরকে কিছু দিতে হয়। এটা কেন হবে? এ তো একটা সিস্টেম, এটা পদ্ধতি না। মোটর স্ট্যান্ডগুলোতে 3টা মোটর স্ট্যান্ড এখানে আছে, নতুন কোনো মোটর স্ট্যান্ড তারা নির্মাণ করেনি। এগুলিকে আপনারা জানেন যে এই যে নাগেরজোলা মোটর স্ট্যান্ড, এটা শেষ হওয়ার কাজ ছিল, এটা 6 মাসের কাজ ছিল, আজও নাগেরজোলা মোটর স্ট্যান্ডের কাজটা শেষ হয়নি। এটা এনএসি প্রজেক্ট, টাকাও এসছে, টাকাও ছিল, কিন্তু আজও সেখানে নাগেরজোলা মোটর স্ট্যান্ডের কাজটা শেষ হয়নি। সেম রাধানগর কমপ্লিট হয়েছিল,
এবং চন্দ্রপুর কমপ্লিট হয়েছিল, সেখানে যে এই স্ট্যান্ডগুলোর থেকে যে আয়টা আসছে, আগে তো একটা সোসাইটির মাধ্যমে থাকতো, এখন তো সেখানে কিছু নেই, যার যেমন তুলছে তার যেমন খরচ করছে, একটা অব্যবস্থা চলছে। এই হলো গিয়ে স্মার্ট সিটির অবস্থা, যে তারা যেটা বলছে আগরতলা শহরের উন্নয়নে সবকিছু করে ফেলেছেন, এটা কিসের ভিত্তিতে বলছেন এবং সেটা আমরা বুঝতে পারছি। এবং মানুষকে বিভ্রান্ত করার জন্য, ভোটের আগে প্রলেপ দেওয়ার জন্য, মানুষকে বিভ্রান্ত করার জন্য এগুলো বলছেন। মানুষের যে অভিজ্ঞতাটা কি, মানুষ অভিজ্ঞতা কিন্তু সেই কথা বলে না, কারণ উন্নয়নটা আগরতলা শহরে যে গতিতে চলছিল আগে, সেই গতি স্তব্ধ হয়ে গেছে। একমাত্র গতি হলো একটাই, যে ভাঙচুর করার ক্ষেত্রে গতিটা আছে, তাদের ভাঙচুর করার ক্ষেত্রে গতিটা আছে, আর অন্য কোনো ক্ষেত্রে তাদের গতি নেই, সেই গতিটা এখন নেই, আমরা যেটা দেখছি। এবং এই অবস্থা। একদম সঠিক একটাই, আমরা আমাদের গণধনার কাজ শুরু করব। আপনারা যারা এখনো দূরে আছেন, আসন গ্রহণ করার জন্য আমি যৌথ কমিটির পক্ষ থেকে সকলকে বিনীতভাবে অনুরোধ করছি। এখনো যারা মঞ্চের ভেতরে এসে আপনারা সবাই আসন গ্রহণ করুন, এবং আমরা কিছুক্ষণের মধ্যেই আমরা আমাদের গণধনের কাজ। বন্ধুগণ, এই গণধর্ণা আন্দোলনে সামিল হয়েছেন। আমি যৌথ গণধর্ণা, আপনারা জানেন ত্রিপুরা জুটমিলের শ্রমিক কর্মচারীরা দীর্ঘদিন লড়াই আন্দোলন করে আসছে। তাদের ন্যায্য পাওনা 1/1/1996 থেকে অন্যান্য পিএসসির মতো তাদের বেতন ভাতাটা হয় নাই, সেই কারণে লড়াই আন্দোলন করে আসছে। এবং এই বিষয়তে আমরা সুপ্রিম কোর্ট, হাইকোর্ট সবগুলি কোর্টে আমরা মামলা করেছি, মামলাতেও আমরা জিতেছি। পরবর্তীকালে এই রাজ্যের সরকার এই মামলার বিরুদ্ধে পুনরায় অ্যাপিল করেন, সেই অ্যাপিলেও আমরা জিতেছি। এবং গত 21শে সেপ্টেম্বর সেই অ্যাপিল মামলার রায় বেরিয়েছে। সেখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের যে বিচারপতিরা যে রায় দিয়েছেন, সেটা মেনেই ত্রিপুরা জুটমিলের শ্রমিক কর্মচারীদের বেতন ভাতা এগুলি 1/96 থেকে অন্যান্য পিএসসির মতো দেওয়া হোক। কিন্তু আমরা দেখছি ইতিমধ্যে সরকার আবার এটাকে না দিয়ে, এটাকে গড়িমসি করে, এটা তালবাহানা করে না দেওয়ার জন্য তারা ষড়যন্ত্র চলছে, এবং তারা আবারও পুনরায় অন্য পথে হাঁটার চেষ্টা করছে। তাই আমরা শ্রমিক কর্মচারীরা, আমরা যৌথ আন্দোলন কমিটির মাধ্যমে আমরা তো বসে থাকতে পারি না। তাই আজকে আমরা এই গণধর্ণা আয়োজন করেছি সরকারকে জানান দেওয়ার জন্য। আমরা এই গণধর্ণা থেকে 5 জন প্রতিনিধি, আমরা রাজ্যের প্রশাসক, চিফ সেক্রেটারি, তার কাছে আমরা আমাদের যে এই গণধর্ণার যে বিষয়বস্তু, তার মেমোরেন্ডাম আমরা ওনার হাতে তুলে দেব। এবং এই হাতে তুলে দেওয়ার সাথে সাথে আমরা ওনাকে জিজ্ঞেস করব যে আমাদের যে ন্যায্য প্রাপ্তি, ন্যায্য পাওনা, এটা সম্পর্কে গভর্নমেন্টের কী দৃষ্টিভঙ্গি আছে, সেই দৃষ্টিভঙ্গি আমরা বুঝতে চাই। কিন্তু এখনও পর্যন্ত দেখা গেছে যে সরকার আমাদের সঙ্গে কোনো আলোচনা করেনি। ইতিমধ্যে আমরা সরকারের কাছে অনেক চিঠিপত্র আমরা দিয়েছি, কিন্তু চিঠিপত্র দিলেও সরকার এখনও পর্যন্ত সেই চিঠিগুলি কোনো সদুত্তর আমাদের কাছে দেয়নি। ফলতে আমরা গণধর্ণায় যেতে বাধ্য হয়েছি। আমরা আজকের গণধর্ণার পরেও আমরা জানতে চাইব ওনারা কী করতে চাচ্ছেন, কী করবেন। যদি আমরা কোনো সঠিক উত্তর যদি না পাই, তাহলে আগামী দিনে আমরা এর চাইতেও বৃহত্তর আন্দোলনে আমরা সামিল হব। এই প্রতিজ্ঞা নিয়েই আমরা আজকে গণধর্ণায় বসব। ত্রিপুরা সরকারি কর্মচারী ফেডারেশনের আহ্বানে আজকের যে সাংবাদিক সম্মেলন, এই সভায় উপস্থিত সম্মানীয় চেয়ারম্যান শ্রীযুত রঞ্জিত দাস মহোদয়,
উপস্থিত আছেন যুগ্ম কনভেনার শ্রী প্রদীপ ভৌমিক মহোদয়, উপস্থিত আছেন ট্রেজারার শ্রী শঙ্কর পাল মহোদয়, উপস্থিত আমার প্রিয় সাংবাদিক ভাইয়েরা, সবাইকে সংগ্রামী অভিনন্দন এবং ধন্যবাদ জানিয়ে আমি এক দিবসীয় কনভেনশন সম্পর্কে দু চারটি কথা বলছি। তা আমরা আগেও সাংবাদিক সম্মেলন করে আপনাদের কাছে আমরা তুলে ধরেছিলাম যে আগামী দিনে আমরা একটা কনভেনশনের মধ্য দিয়ে আমাদের 16 দফা দাবিকে সামনে রেখে আমরা একটা কনভেনশন অনুষ্ঠিত হবে রবীন্দ্র শতবার্ষিক ভবনের 2 নং হল গৃহে। ওই কনভেনশনে আমাদের একটা শক্তিশালী কমিটি গঠিত হবে এবং এই রাজ্যের সকল অংশের শিক্ষক কর্মচারীদের যে অর্থনৈতিক বঞ্চনা, সেই বঞ্চনা নিয়ে আমরা আগামী দিনে আমরা এই বৃহত্তর আন্দোলন কর্মসূচিতে আমরা অবতীর্ণ হব। এবং আপনারা জানেন এই রাজ্যের বিজেপি আগে একটি সরকার ইলেকশনের আগ মুহূর্তে এবং তাদের যে ভীষণ ডকুমেন্ট ছিল, সেই ডকুমেন্টে কর্মচারীদের যে 2016 ইংরাজি সন থেকে যে এরিয়ার সহ 7ম বেতন কমিশন প্রদান করার যে ঘোষণা দিয়েছিল, আজকে প্রায় 7.5 বছর অতিক্রান্ত এই সময় পর্যন্ত এই রাজ্যের সর্বস্তরের কর্মচারী সমাজ আবারও অর্থনৈতিকভাবে বঞ্চিত হয়েছেন এবং তারা যে প্রতিশ্রুতিগুলি দিয়েছিল সেই প্রতিশ্রুতিগুলির মাত্র আংশিক ফ্যাক্টর তারা পূরণ করেছে। আর বাকি যে আমাদের যে সমস্ত ভাতাগুলি অর্থাৎ গ্র্যাচুইটি, হাউস রেন্ট, বিভিন্ন যে ভাতাগুলি 7ম বেতন কমিশনের, সেই ভাতাগুলি আজকের এই রাজ্যের যারা পেনশনে চলে গেছে তারা এই বঞ্চনা নিয়ে তারা বাড়িতে চলে গেছেন। তাদের আশা আকাঙ্ক্ষা মধ্যে জল ঢেলে এই সরকার আমাদেরকে প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছে আর আমরা বঞ্চিত হতে হতে সবাই অবসরে চলে যাচ্ছে। এই বঞ্চনাগুলি দূরীকরণের জন্য ত্রিপুরা সরকারি কর্মচারী ফেডারেশন আগামী 20 নভেম্বর রবীন্দ্র শতবার্ষিক ভবনে যে এক দিবসীয় যে কনভেনশন অনুষ্ঠিত হবে, এই কনভেনশনে আমাদের শক্তিশালী একটা কমিটি গঠিত হবে এবং এই কমিটি আগামী দিনে এই সকল অংশে শিক্ষক কর্মচারীদের বঞ্চনা দূরীকরণের জন্য আমরা বৃহত্তর আন্দোলন কর্মসূচি আমরা গ্রহণ করব। এই জায়গাতে আমরা আজকের এই সাংবাদিক সম্মেলনে এই প্রতিশ্রুতি আমার রইল আপনাদের কাছে, আপনাদের মাধ্যমে। কতজন সম্মেলনে অংশগ্রহণ করবে? প্রায় 5 শতাধিক কর্মচারী, 5 শতাধিক কর্মচারী আমাদের এই সম্মেলনে অংশগ্রহণ এবং বিভিন্ন আমরা এই এক দিবসীয় যে কনভেনশন, সেই কনভেনশনকে আমরা ভিত্তি করে যে আমরা যে সমস্ত মহকুমা ভিত্তিক যে আমরা সফর করেছি, সেই সফরে আমাদের মহকুমা ভিত্তিক সমস্ত কর্মচারীদের আমরা ব্যাপক সাড়া পেয়েছি। তারা সমস্ত মহকুমা থেকে আমাদের এই এক দিবসীয় কনভেনশনে তারা আমাদের এই কনভেনশনে এসে উপস্থিত হয়ে এই কনভেনশনকে সাফল্যমণ্ডিত করে গড়ে তুলবে। ত্রিপুরা গভর্নমেন্ট এমপ্লয়িজ ফেডারেশনের উদ্যোগে আজকে যে সাংবাদিক সম্মেলন, সেই সম্মেলনে উপস্থিত আমার সাংবাদিক বন্ধুরা, ফেডারেশনের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি সংগ্রামী অভিনন্দন। ত্রিপুরা সরকারি কর্মচারী ফেডারেশন এই রাজ্যে অন্যতম ঐতিহ্যবাহী কর্মচারী সংগঠন। এই সংগঠন তার জন্মলগ্ন থেকেই রাজ্যের সর্বস্তরের সরকারি, আধা সরকারি ও অনিয়মিত কর্মচারীদের জন্য নিরলস লড়াই সংগ্রাম করে আসছে। দীর্ঘ 25 বছরের বাম শাসনে রাজ্যের কর্মচারীরা সারা দেশের নিরিখে সর্বনিম্ন বেতনভোগ কর্মচারীতে পরিণত হয়েছে। এর ফলশ্রুতিতে 2018 এর বিধানসভা নির্বাচনে পরাস্ত হয় সিপিআইএম নেতৃত্বাধীন বামফ্রন্ট সরকার। ক্ষমতায় অধিষ্ঠিত হয় বিজেপি আইপিএফটি জোট সরকার। কর্মচারী কোল বিজেপি ও সরকারের মিথ্যে প্রতিশ্রুতিতে ভেবেছিল হয়তো তাদের ভাগ্যের চাকা এবার ঘুরবে, কিন্তু বিগত 4.5 বছরের বিজেপি শাসনে মোহভঙ্গ হয়েছে শিক্ষক কর্মচারীরা আজও পায়নি বহু চর্চিত 7ম কেন্দ্রীয় বেতন কমিশনের সুপারিশ অনুসারে বেতন ভাতা। দেশের বিভিন্ন রাজ্যের সরকারি কর্মচারীরা 38% মহার্ঘ রিলিফ পেলেও রাজ্যের শিক্ষক কর্মচারীরা ও পেনশনাররা পাচ্ছেন মাত্র 8% মহার্ঘ ভাতা। সারা রাজ্যে প্রায় 40,000 অনিয়মিত কর্মচারী অত্যন্ত আর্থিক অনটনের মধ্য দিয়ে জীবনযাপন করছে। পূর্বতন সরকারের আমলে 10 বছর চাকুরির পর এক নিয়মিত বেতনক্রম পাওয়ার অধিকারী হতেন। বর্তমানে বিজেপি সরকার সেই
সুযোগটুকু কেড়ে নিয়েছে। সর্বশিক্ষা শিক্ষকদের নিয়মিত করার প্রতিশ্রুতি পালন করেনি এই সরকার। পিএসইউ এর কর্মচারীদের সরকারের কর্মচারী নেই পেনশন প্রদান নিয়েও কোনো সিদ্ধান্ত হয়নি। এই অবস্থায় ত্রিপুরা সরকারি কর্মচারী ফেডারেশন নীরব দর্শকের ভূমিকায় থাকতে পারে না। তাই রাজ্যের শ্রমিক শিক্ষক কর্মচারীদের ন্যায্য দাবি আদায়ের লড়াইকে আরো ব্যাপক শক্তিশালী করার লক্ষ্যে আগামী 20 নভেম্বর 2022 তারিখে আগরতলা রবীন্দ্র শতবার্ষিক ভবনের 2 নং সভাগৃহে ত্রিপুরা সরকারি কর্মচারী ফেডারেশন পোস্ট অফিস ভবনের এক দিবসীয় কনভেনশনের উদ্বোধন করবেন প্রদেশ কংগ্রেস সভাপতি শ্রী বিরোধী সিনহা মহাশয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডক্টর অজয় কুমার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সর্বভারতীয় কংগ্রেস কমিটি, ও শ্রী সুদীপ রায় বর্মন মহোদয়। মাননীয় সদস্য ত্রিপুরা বিধানসভা প্রধান বক্তা হিসাবে উপস্থিত থাকবেন শিক্ষাবিদ তথা বরিষ্ঠ শিক্ষক কর্মচারী নেতা শ্রী শান্তিরঞ্জন দেবনাথ মহাদয়। সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রী সমীর রঞ্জন বর্মন ও প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি শ্রী গোপালচন্দ্র রায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শ্রীমতী জারিতা লাইটপাং, সম্পাদিকা সর্বভারতীয় কংগ্রেস কমিটি, ও শ্রী আশিস কুমার সাহা, প্রাক্তন বিধায়ক ত্রিপুরা বিধানসভা। কনভেনশনের সভাপতিত্ব করবেন ত্রিপুরা সরকারি কর্মচারী ফেডারেশনের পোস্ট অফিস ভবনের সভাপতি শ্রী সুশান্ত সেন চৌধুরী। রাজ্যের শ্রমিক শিক্ষক কর্মচারী আন্দোলনকে বেগবান করার লক্ষ্যে উক্ত কনভেনশনে দলে দলে যোগদান দেবার বিনম্র আবেদন জানাচ্ছে ত্রিপুরা সরকারি কর্মচারী ফেডারেশন। জয় হিন্দ, বন্দে মাতরম। 10,323 চাকরিচ্যুত শিক্ষকদেরও সমস্যার সমাধান করেনি এই সরকার। এডহক প্রমোশনের নামে করা হচ্ছে চূড়ান্ত ধোঁকাবাজি। নেই বেকারের কর্মসংস্থানের কোনো উদ্যোগ। অত্যন্ত অন্যায়ভাবে টেট উত্তীর্ণ শিক্ষকদের নিয়োগ করা হচ্ছে স্থির বেতনে। কর্মচারীদের আন্দোলনের অধিকার বলণ্ঠিত। বহু চর্চিত আছে দিন আজ আতঙ্কের দিন। অতিরিক্ত মূল্যবৃদ্ধির জাটাকলে গরিব ও নিম্ন মধ্যবিত্ত মানুষের জীবন হয়ে উঠেছে দুর্বিষহ। নেই জীবন ও সম্পত্তি নিরাপত্তা, নেই বাক স্বাধীনতা। রাজ্যের প্রায় 15 লক্ষ শ্রমজীবী মানুষের জীবন জীবিকা প্রশ্নের মুখে। হ্যাঁ, লিঙ্কটা পাঠাচ্ছি দেখছো নি? থ্যাংক ইউ। লোক লাগবে, আসল লোক তো মারামারি করে একটা ছবি দাঁড়া না, বুমরা একটু ফাটা তো না, একটা ছবি একটা ছবি 10টা দিচ্ছি সব সামনে। তারা দৌনা ফটো তুলতো, ফটো দিলে জায়গা তুলো তো দিছি হতো কাম দিরা ন তুলো আমাদের ব্যাগ বড় আসলে লোক সারা থাকবে তো বড় কিছু আমাদের ব্যাগ বড় আসলে লোক সারা থাকবে তো। গুড আফটারনুন। আমাদের এখানে একটা কেস রেজিস্টার হয়েছিল 169/2022 নতুননগর বাজার, মানে একটা যে ফায়ারিং ইনসিডেন্ট হয়েছিল। এর মধ্যে ফার্স্ট ডেতে অ্যাফআইআর 2 জন এপি অ্যারেস্ট হয়েছিল, সন্তোষ দাস আর প্রভাকর ঘোষ। এই কেসটার মধ্যে বাকি যে আসামি অ্যাফআইআর ছিল তারা ভাগাচ্ছিল। এর মধ্যে কিছু তো আমাদের ইনভেস্টিগেশন চলছে, কিছু নাম আসছিল, ওদের বাড়িতে রেড কন্টিনিউসলি হচ্ছিল, কিন্তু ওরাও সব মানে রেসপন্ডিং। তো ফাইনালি কালকে একটা খবর এসেছে যে এদের মধ্যে এফআইএম এপি এই এলাকাতে দেখা গেছে। অ্যাকর্ডিংলি আমি ওসিপিএস সুকুমারতে সেকেন্ড ওসিপি জামাতে আমরা টিম করে কালকে মাঝরাত্রিতে চিনহানির শ্মশান যে আছে কালী মন্দিরের পিছনে, মানে 2 জনকে আটক করেছি। এর মধ্যে এফআইএম এপি সন্দীপ কর এলিয়াস আকাশ, বাবার নাম সজল কর, বয়স 27, চিনহানির পিএসএ কোর্টে বাড়ি। তো এফআইএম এপি হচ্ছে, ওনাকে অ্যারেস্ট করা হচ্ছে। ওনার সঙ্গে পরিতোষ দাস,
উনি অ্যারেস্ট হয়েছে প্রান্তোষ দাস। তো ওনার প্রান্তোষ দাস, বাবার নাম পরিমল দাস, ও চিনহানি থানায় পড়ে। প্রান্তোষ দাসের কাছ থেকে এই সফিস্টিকেটেড একটা পিস্তল, একটা ম্যাগজিন, একটা লাইভ রাউন্ড হচ্ছে। রাউন্ডটা দেখে প্রাইভেট ফেসে সেম রাউন্ড বোঝা যাচ্ছে, যেটাতে মানে ফায়ারিং। এটা আমরা এখন এফএসএল পাঠাবো, পাঠিয়ে এই পিস্তল দিয়ে ওই ইনসিডেন্টটা হয়েছে কিনা এটা ওখান থেকে এভিডেন্সটা আসবে। এখন প্রিলিমিনারি ইন্টারোগেশনের মধ্যে যা বুঝলাম যে ওই যেটা লাস্টে বলা হয়েছিল যে ইন্টারনাল নেগোসিয়েশন নিয়ে গ্যাংবার ছিল। আর যে ভিকটিম আছে হরিপদ দাস, সঞ্জয় দাস আর সন্তোষ দাস, এরা সব এক গ্যাংয়ে ছিল। এক গ্যাং থেকে আরেক গ্যাং এদিক ওদিক হতে থাকে। এর মধ্যে পার্সোনাল লাইব্রেরিও আছে। এটাতেই এই মানে সূত্রপাত এই ঘটনা। এখন তো জাস্ট স্টার্ট হচ্ছে। আমরা রিমান্ড চাইবো আজকে ফরওয়ার্ড করে। তো অ্যাকর্ডিংলি রিমান্ডের মধ্যে আরও তথ্য আর আরও কে যুক্ত আছে এটা বেরিয়ে আসে। তো ওরা নিজেরাই কনফিউজ করেছে যে এইটাই ব্যবহার হয়েছে। এটা তো ফরেন্সিক ল্যাব দিয়ে প্রুভ হবে এক্স্যাক্টলি ব্যাপারটা। একটা লাইভ রাউন্ডও পাওয়া গেছে, তো যেটা প্রাইম ফেসে মনে হচ্ছে যে সেম ক্যালিবারি, যে ক্যালিবারের হাতিয়ার ব্যবহার করছে। এখন আমরা ইন্টারোগেশনে দেখি কি আসছে। এখনও 1 মান্থ তো এই কেসটা হয়নি, ভেরি প্রাইমারি স্টেজ, বাট মেজর অ্যাচিভমেন্ট বিকজ ওয়েপেন অফ অফেন্স প্রবলি আমরা রিকভার করে নিয়েছি। আগে যদি কিছু এর মধ্যে আপডেট থাকে তো যেটা আপনাদের জানার মতো জানাবো। গুলো হয়েছিল পেয়েছি, সেটা দেখে মনে হচ্ছে যে সেম রাউন্ড, মানে সিমেট্রিক্যাল রাউন্ড। টাইপ কি আছে এটা? টাইপটা অ্যাকচুয়ালি 9mm তো না, ঠিক তার ছোট সাইজটা 7.38 বা এরকম 7.62 কাছাকাছি। অ্যাকচুয়ালি কোনো এখন এটা দ্যাট উইল বি মানে ডিটারমাইন্ড বাই দ্য ফরেনসিক ল্যাব। স্যার এমনি যে উইপনটা রিকভার হয়েছে সেটা মেড কোথায়? sophisticated but locally made. স্যার তার বাড়ি কি আগত মানে চিনাইহানি এলাকা? এয়ারপোর্ট থানা। থ্যাংক ইউ। আগে যাদেরকে ওমেন পিএসএ একটা রিটেন কমপ্লেন আছে যে কমপ্লেনেন্ট হইল বনা তাঁতি, ওয়াইফ অফ লেট মহেন্দ্র তাঁতি, বাড়ি ইস্ট সোনাতলা, ওয়াইয়ের আন্ডারে, যে ওনার গ্র্যান্ডডটারে নাকি ধর্ষণ করা হয়েছে এরকম অভিযোগ পাড়া প্রতিবেশীর দ্বারা। পাড়া প্রতিবেশী ওনার নাম বাসুদেব তাঁতি, বাবার নাম হাতিয়া তাঁতি, সেম লোকালি। তো অ্যাকর্ডিংলি ওনার রিটার্ন কমপ্লেনের বেসিস আমরা কেস রেজিস্টার করছি। কেস 2022 ওমেন কেস নাম্বার 1 ডেটেড 17/11/2022 আন্ডার সেকশন 376 AB IPC অ্যান্ড 4 অফ পক্সো। অ্যাকর্ডিংলি অ্যাকিউজড পার্সনকে আমরা অ্যারেস্ট করেছি, এখন ইনভেস্টিগেশন চলছে। গোবিন্দ
ঘটনা কি হয়েছে ঘটনা? হঠাৎ করে ওই শিববাড়ি একদম ছোট একটা বাইরে আটকে রাখতে আমরা গেছি, হঠাৎ করে মারতে শুরু করি। কোন জায়গা? শিববাড়ি, শিববাড়ি। গামাই বাড়ি শিববাড়ি? কতজন মিলে মারছে? অনেকজনই হয় না ওই জায়গাতে। তোমার বাইরে কেড়ে আটকে রাখছিল? ওই হের বাইরে কেলে আটকে রাখছিল? কেড়ে কইতে পারি না, আমরা ফোন করতে গেছি যা মাত্র দিয়ে হেরা অনেকজন খারে দিচ্ছে, অনেকজন 50-60 জন নিব এই জায়গাতে অ্যাটাক করছে। তো এই জায়গাটা ময়লা তো ময়লা লেগে গেছে। কি কারণে এটা? কি আগের কোনো শত্রুতা? আমি বুঝতে হঠাৎ ছোট ভাই হের ভাই সিঞ্চনি কি করে? চিনছি আমরা। কত পয়সার কাছে কইছি। কতজনের নাম কইছো? আমরা কইছি অনেকজন। কতজন হইব আনুমানিক? সবার নাম তো জানি না, সঠিক কয়েকজন যার নাম জানি হ্যাঁ দেখছি। 4 জনের নাম? যাদের নাম দেখতে পেয়েছি। কি তোমরা কিছু কি চিন্তাই টিন্তাই করছে নি? কিছু নিছে নি তোমরা থেকে? আমার মোবাইলটাতে আসলো, মানে মোবাইলের ভিতরে টাকা আসলো স্যার, মোবাইলের কাবারের ভিতরে এটা আসলো। তোমার নাম কি? আমার নাম সাধন। যারা আক্রমণ করছে তারা কেউ নাম জানো নি? নাম সুদীপ চৌধুরী। একজনের নাম জানো? একজন নাম জানি, আমি মুখছি না। এখন কই আইছো? তখন আমি থানায় আসলাম। অভিযোগ করছো? স্বর্ণকমল জুয়েলার্স নন্দীবাগে কাইসা পান্ডা সংখ্যা এবং খান ধনতেরাস ধন সমৃদ্ধি। অফারটা কিন্তু শুরু হয়ে যাচ্ছে 17 অক্টোবর থেকে 26 অক্টোবর। আপনার জন্য থাকছে এভরি পারচেসে গিফট হ্যাম্পার্স, এছাড়া ডেলি মেগা লাকি ড্রয়ে আছে 2টো স্বর্ণের গোল্ড কয়েন, প্রত্যেক পারচেসে আছে স্বর্ণের মুদ্রা। তেই আছে বয়াখ নরগারা জাগাও মানি মানাই রাংচাকনি বাইনাও 25% के डिस्काउंट तेई हिरानी बाइनाओ तंगो 100% डिस्काउंट आसे याखो मेगा लकी ड्रॉ बो तंगनाय आबन लगियो हंखे नरक कचां रांचाक सलाई कताल हरमा गनां रांचाक नि मानै आबो मानि मानाय तेई नरनि बागै तेबो काहाम काहाम सकात बড় जाना। স্বর্ণকমল হচ্ছে আমার একটি প্রিয় ব্র্যান্ড। 아니고 한가기 너럭 땅 완축도 정키다 탐동어 স্বর্ণকমল জুয়েলার্স 너럭 যতনা ফাইবেদি ধনতেরাস ধন সমৃদ্ধি ফ্রম। নমস্কার। সবাইকে নমস্কার। যতনা কলঙ্কা শুভ অপরাহ্ন। 17তম আঞ্চলিক যে সরস মেলা, সেই মেলায় আজকে যে উদ্বোধনী অনুষ্ঠান, সেই উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চে উপস্থিত আছেন আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের মাননীয় মেয়র শ্রী দীপক মজুমদার মহোদয়, উপস্থিত আছেন সভাধিপতি পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের শ্রীমতী অন্তরা দেব সরকার মহোদয়, উপস্থিত আছেন এই অত্র এলাকার সবার প্রিয় মাননীয় বিধায়িকা শ্রীমতী মিমি মজুমদার মহোদয়া,
তাছাড়া একটু আগে এখানে যিনি বক্তব্য রাখলেন আমাদের ত্রিপুরা সরকারের স্পেশাল সেক্রেটারি আরডি ডিপার্টমেন্টের ডক্টর সন্দীপ আর রাঠোর এবং এই ওয়েস্ট ডিস্ট্রিক্টের মাননীয় ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর শ্রী দেবপ্রিয় বর্ধন, তাছাড়া এখানে উপস্থিত আছেন সিইও শ্রীমতী স্মিতা মল আইএস ত্রিপুরা রুরাল লাইভলিহুড মিশনের, এবং আমার মিডিয়া বন্ধুরা এবং উপস্থিত এখানে যারা এসএসজি গ্রুপের সমস্ত বোনেরা এখানে উপস্থিত আছেন, এবং এই সরস মেলা উপলক্ষে যারা যুক্ত আছেন এবং এসএসজি গ্রুপের সাথে যারা যুক্ত আছেন সবাইকে আমি ত্রিপুরা সরকারের তরফ থেকে হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। একটু আগে এখানে ডিটেলস কথা হয়েছে যে কিভাবে আমাদের প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যেটা চেয়েছিলেন যে মায়েদের যে সশক্তিকরণ এবং আর্থিকভাবে যে সশক্তিকরণের যে বিষয়টা, সেটা কিন্তু আজকে এই টিআরএলএম এর উদ্যোগে যে সরস মেলা এখানে হচ্ছে তার খানিকটা আমরা কিন্তু তার ঝলক আমরা দেখতে পেয়েছি। আমরা সবসময় জানি সমাজের প্রায় 50% আমাদের বোনেরা মারা আছেন, কিন্তু এতদিন ধরে আমরা দেখেছি যে কোনো সরকার বা কোনো এই ধরনের নেতা আমরা পাইনি যে ওনাদেরকে সশক্তিকরণের বিষয়টা কোনোদিন ওনাদের থেকে আশা আমরা করিনি এবং দেখতেও পাই। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আসার পর থেকে যেভাবে গ্রামে গঞ্জে, কারণ আমাদের প্রায় 75% সারা ভারতবর্ষে মানুষ গ্রামাঞ্চলেই বসবাস করে, তো সেই জায়গায় গ্রামাঞ্চলের তাদের যদি মান উন্নয়ন এবং আর্থিকভাবে সচ্ছলতা সেটা যদি হয় তাহলে তো দেশের এবং প্রদেশের উন্নতি অবশ্যম্ভাবী, এবং সেই দিশায় আমাদের যে ডাবল ইঞ্জিনের সরকার আমরা বলি, আমাদের মোদিজির যে সরকার সেন্ট্রাল গভর্নমেন্ট এবং আমাদের সরকার, সেই দিশায় আমরা কাজ করছি। এবং আমি এখানে কয়েকটা ডাটা আপনাদের সামনে তুলে ধরতে চাইছি যে এই সরকার আসার আগে এবং আমাদের সরকারে যে রুরাল উইমেন মেম্বার্স এসএসজি গ্রুপে কিভাবে তার সংখ্যা বেড়েছে। 2017-18-তে আমরা দেখেছি, 17 এবং 18-তে ফাইন্যান্সিয়াল ইয়ার, মানে এর আগের থেকে আপ টু 2017-18 আগের যে সরকার ছিল, উইমেন মেম্বার ছিল এসএসজির মাত্র 39,824। আর আমাদের এই সরকার যখন প্রতিষ্ঠিত হয় 2018-19 থেকে আজকের এই 2022-23 যে ফাইন্যান্সিয়াল ইয়ার, সেখানে 3,45,000 আমাদের উইমেন বোনরা যারা আছে, মহিলারা যুক্ত হয়েছে। তাহলে কত পার্সেন্টেজ ইনক্রিজড হলো? 8.66 টাইমস বেড়েছে, প্রায় ধরুন 8.5 ভাগ বেড়ে গেছে। কোনোদিন আমরা সেটা ভাবতেও পারিনি। এসএসজি গ্রুপের যে গ্রুপ সেলফ হেল্প গ্রুপ হয়েছে সেটা 2017-18 পর্যন্ত ছিল 4,153। সেই জায়গায় এই 5 বছরে 4.5 বছরের জাস্ট একটু বেশি, এই কয়েক বছরে আমাদের এই সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর 4,153 থেকে বেড়ে 38,657 হয়েছে। তো কত টাইমস বাড়লো? প্রায় 9.5 ভাগ, 9.30 টাইমস বেড়েছে। কত ডিফারেন্স কোনোদিন ভাবা যায় না। আমরা যে এসএসজিদের জন্য যে রিভলভিং ফান্ড আমরা দিই, তাদের কাজকর্ম যাতে অসুবিধা না, আর্থিকভাবে সাহায্য করা, সেটা 2017-18 পর্যন্ত আগের যে সরকার ছিল মাত্র 32.67 করোড় খরচ করেছে।
আর সেই জায়গায় আমাদের সরকার এই 4.5 বছর একটু বেশি খরচ কত করেছে? 347.61 করোড়। কোথায় ছিল 32.67 করোড়, আর সেই জায়গায় এই সরকার খরচ করেছে 347.61 করোড়। তাহলে কত কত টাইম বাড়লো? 10.5 টাইমস বাড়লো। ব্যাংক লোন যেটা ডিসবার্স করা হয়েছে রুরাল উমেন যারা আছে এসএইচজি গ্রুপে, 17-18-তে ওনারা এত বছর সরকারি থাকাতে, সরকার পরিচালনার থাকার সত্ত্বেও মাত্র 4.96 করোড় মাত্র খরচ করেছে। আর সেই জায়গায় আমাদের এই কয়েক বছরে আমাদের এই সরকার 560.37 করোড় এই ব্যাংক লোন এসএইচজি যে গ্রুপ আছে আমাদের বোনেদের দেওয়া হয়েছে। তাহলে কত টাইমস বাড়লো? 112.00 অর্থাৎ 11 টাইমস বাড়লো। আমাদের যে সরকার যেটা মুখে যা বলে তা যে করে, তার একটা ডাটা আপনাদের সামনে তুলে ধরলাম। এতদিন ধরে আমরা দেখেছি খালি কথাই বলে, আর কথাটাও অনেকটা আর্থশিল্প ত্রিপুরাতে তৈরি হয়নি, কিন্তু কথা শিল্পীর কিন্তু কারখানা ওনারা তৈরি করেছিলেন। তাত্ত্বিক কথা কিন্তু খুব ভালোভাবে বলতেন। আর আমরা কথাটা হয়তোবা সেদিন তাদের মতো বলতে পারি না হয়তোবা, কিন্তু আমরা যে কাজে সেটা কিন্তু আমরা দেখাই। তার একটা দৃষ্টান্ত আপনাদের সামনে তুলে ধরলাম যে অ্যাকশন ইজ বেটার দেন ওয়ার্ড। আমরা সবসময় বলি এই কথাটা। তো সেই দিশায় আমাদের এই সরকার কাজ করে যাচ্ছে। মাতৃশক্তিকে শক্তিশালী করার যে বিষয়টা, এখানে লাখপতির যে এখন আমরা একটা ইয়েটা বের করলাম, আপনারা দেখেছেন, লাখপতি দিদি, এটা এটা সত্যিকারের অর্থেই কিন্তু ইট ইজ ইমপ্লিমেন্টেড। আমরা করতে চাইছি। আগে আমাদের দেখতাম প্রধানমন্ত্রীজি যখন আহ্বান করলেন যে জিরো ব্যালেন্সে অ্যাকাউন্ট খোলার জন্য, অনেকে অনেক রকম কিন্তু বিদ্রুপ করেছিলেন। আর এই জিরো ব্যালেন্সে অ্যাকাউন্ট খুলবে এটা আবার কি? কিন্তু আজকে আমরা কি দেখলাম? মাঝখানে মিডলম্যান কিন্তু আর নেই। আপনারা সবাই জানেন, এক প্রধানমন্ত্রী বলেছিলেন যে দিল্লির থেকে যখন 100 টাকা পাঠানো হয় কোনো প্রদেশে, সেটা 15 টাকা এসে পৌঁছে, মাঝখানে মিডলম্যানই নিয়ে যায়। এখন সেই সুবিধে নেই, এক টিপ দেবে, যার যার অ্যাকাউন্টে চলে যাচ্ছে। কিষাণ সম্মান নিধির বিষয়ে আসো, কত বড় একটা প্রকল্প, সাথে সাথে 6,000 টাকা 2,000 3টে ইনস্টলমেন্টে সমস্ত কৃষক ভাই বোনদের কাছে পৌঁছে যাচ্ছে। ট্রান্সপারেন্সির যে সরকার, ট্রান্সপারেন্সি বলতে যাকে বোঝায়, স্বচ্ছতার যে সরকার, সেটা মোদিজি দেখিয়েছেন, আর সেই দিশায় আমাদের সরকারও দেখাচ্ছে। কিছুদিন আগেও আমার মনে আছে, আমাদের কৃষক ভাই বোনদের অধিক বৃষ্টির কারণে অনেক ফসল নষ্ট হয়ে গেছে। সেই জায়গায় উদয়পুরে একটা সম্মেলন হয়েছিল, সেই জায়গার মধ্যে আমি একটা টিপ দিলাম, 7 কোটি টাকা যারা এফেক্টেড ছিল তাদের ঘরে ঘরে পৌঁছে গেল। সেই মোদিজির দিশাই আমরা চলেছি। মাঝখানে কেউ মিডলম্যানের কোনো আর জায়গা নেই। তো আমাদের সরকার চাইছে যে ট্রান্সপারেন্সি কাকে বলে, এবং ট্রান্সপারেন্সি সব মানুষ চায়। মানুষ সবসময় চায় স্বচ্ছতা, এবং আস্তে আস্তে আপনারা দেখেছেন যে এই সরকারের উপরে মানুষের আস্থা এই কারণে বাড়ছে যে এখানে কোনো নেপোটিজমের কোনো স্থান নেই, কাউকে নিজের লোক বলে ঢুকিয়ে দেবে সেই সুবিধা নেই। এর জন্য আমরা যখন চাকরি দিই বা কোনো কাজ করি, কোর্টে যাওয়ার কোনো প্রশ্নই উঠে না। কিন্তু আগে আমরা দেখতাম কথায় কথায় কোর্টে যেত, কারণ অনিয়মই ছিল বেশিরভাগ, অনিয়মে ভরা। আর আমরা সতর্ক, ভুল হতে পারে, কিন্তু সেই ভুল আমরা শুধরে নেওয়ার সর্বদা চেষ্টা করি। আর যত স্বচ্ছতা থাকবে, মানুষও এই সরকারের প্রতি আস্থা বাড়বে, আমি নিশ্চিত। আজকে আমার অত্যন্ত ভালো লাগছে এই সরস মেলার যে বিভিন্ন প্রোডাক্টস গ্রামীণ এলাকার আমার যে মা ও বোনেরা তৈরি করছে। আজকে গত 2 বছর ধরে তাদের এই সরস মেলা হয়নি এখানে, কারণ কোভিডের কারণে সেটা সম্ভব হয়নি।
কিন্তু অনেক দিন বাদে আবার যেন মনে হচ্ছে ওনাদের মধ্যে প্রাণ সঞ্চয় হয়েছে, প্রাণ সঞ্চার হয়েছে। আমি মা বোনদের দেখছি এখানে, তারা প্রচন্ড উৎসাহ উদ্দীপনার মধ্যে ওনারা ঘোরাফেরা করছেন, স্টলে স্টলে ওনারা যে পোশাক সাজিয়ে বসেছেন, যে তাদের যে প্রোডাক্ট, যে লোকাল ফর ভোকাল যে প্রধানমন্ত্রীজি যে ডাক দিয়েছেন, সেটাকে আজকে কিন্তু সেখানে আমরা দেখতে পাচ্ছি। এবং আত্মনির্ভর সেলফ রিলায়েন্স করার যে চিন্তা মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলছেন, সেই দিকটাও কিন্তু উঠে আসছে। আমাদের সচ্ছলতা আস্তে আস্তে বাড়ছে। হাজার হাজার কোটি টাকা এখন ত্রিপুরার মধ্যেই আমাদের সমস্ত লোকদের মধ্যে ঘোরাফেরা করছে। আয়ের দিক দিয়েও আমরা দেখেছেন, আমরা কৃষকদের আয় দ্বিগুণ করার লক্ষ্যে আমরা কাজ করছি। যেখানে 6,500 মতো রোজগার ছিল আগে 2018 আগে, সেখানে আমাদের প্রায় 11,000 সামথিং হয়ে গেছে, এবং আমরা দ্বিগুণ যে আয় সেটাও কিছুদিনের মধ্যে হয়ে যাবে। তো সব থেকে আমরা নজর রাখছি। আপনারা দেখেছেন যে রাস্তা ঘাট সব উন্নত মানের হচ্ছে। 7টা নতুন, এর মধ্যে আমি যখন গুয়াহাটি যাই 7টা নতুন NH হাইওয়ে হচ্ছে। যখন আমি গেটকরিজিকে বললাম আমাদের ইউনিয়ন অনারেবল মিনিস্টার রোড অ্যান্ড ট্রান্সপোর্টে, যে NH যে 08 যেটা আমাদের লাইফ লাইন, তাকে আপনি 4 লেন করে দিন। সাথে সাথে স্টেজের মধ্যে উনি ঘোষণা করে দিলেন, ভাবা যায় না, 10,222 কোটি টাকা স্যাংশন করে দিয়েছেন। কোনোদিন ভাবা যায়? কোনোদিন? ত্রিপুরার চেহারাই পাল্টে যাবে। আমি সব জায়গায় এই কথাটা বলি যে রাস্তা হচ্ছে সব ঠিক আছে, কিন্তু রাস্তা মানুষকে রাস্তা দেখায়। শুধু রোডের কিন্তু না, যে রোড দেখালো, রোড বানালাম, কিন্তু রাস্তা মানুষকে সব রাস্তা দেখায়। কারণ যোগাযোগ ব্যবস্থার যদি উন্নতি হয়, সবকিছুর উন্নতি হবে, মনের বিকাশ ঘটবে, কাজ করার প্রেরণা পাবে। আগে আমাদের ছেলেমেয়েরা সবাই, আমরাও বাইরেই গিয়ে যেতাম পড়াশোনা করার জন্য, এখন আমাদের এখানে সবকিছু আছে। মেডিকেল কলেজ দুটো আছে, ডেন্টাল কলেজও তাই হবে, ভেটেরিনারি কলেজ আছে, সমস্ত ধরনের হোমিওপ্যাথিক কলেজও আমি বলেছি আগামী দিন করার ইচ্ছে আছে। তো সব দিক দিয়ে আমরা এখানে এখন টেকনিক্যাল কলেজে বলুন, সব পড়াশোনার ক্ষেত্রে আমাদের এডুকেশনে এখন অনেক উন্নত। বিদ্যাজ্যোতির প্রকল্পে আমাদের এখানে এখন NCERT-র কোর্স হচ্ছে, CBSE-র কোর্স হয়ে গেছে, এখানে ইংলিশ মিডিয়াম অনেকগুলো স্কুলকে আমরা বানিয়েছি। তো সেই দিক দিয়েও আমরা কাজ করে যাচ্ছি। স্বাস্থ্যের দিক দিয়ে আপনারা বলুন, সুপার স্পেশালিটির এখানে প্রায় 9টা বিভাগ আমরা খুলতে যাচ্ছি। আগে কোথায় কোথায় মানুষ বাইরে চলে যেত, এখন কিন্তু সেই স্ট্যাটিস্টিক্স বলছে, এখানে যে স্ট্যাটিস্টিক্সটা দেখালাম সেইভাবে স্ট্যাটিস্টিক্স আমরা দেখাতে পারি যে আগে কোথায় কোথায় বাইরে মানুষ বাড়িঘর বিক্রি করে পর্যন্ত বাইরে যেত চিকিৎসার জন্য। এখন সেটা মানে অনেক কমে গেছে এই রেফারের সংখ্যা। আমাদের যে প্রাইমারি হেলথ সেন্টারগুলো আছে সেটাকে ওয়েলনেস সেন্টার আমরা রূপান্তরিত করার চেষ্টা করছি। এডিসি এলাকায় একটা মেডিকেল কলেজ জায়গাও চিহ্নিত হয়েছে, ইয়ারমার্ক হয়েছে, সেটাকে আমরা করার চেষ্টা করছি। আমাদের যারা অফিসাররা আছেন, আধিকারিকরা আছেন, তারাও এখন একটা মানে ফিলিং গুড এই বিষয়টা আসছে, ওনারা কাজ করার মধ্যেও স্পৃহা পাচ্ছেন। তো সবাই মিলে আমরা কাজ করছি এই ত্রিপুরাকে শ্রেষ্ঠ ত্রিপুরার যে চিন্তা ভাবনা করার, সেই দিশায় আমরা কাজ করছি। কিছুদিন আগে আমরা পরশুদিন আমরা প্রেস ডে পালন করেছি এখানে। সেই প্রেস ডেতে আমরা যারা সাংবাদিক বন্ধুরা আছে তাদের যে 100% হয়ে যাবে সেই সুবিধাও নেই, তাদের জন্য আমাদের সরকার ভাবছে এবং বিভিন্নভাবে ওনাদেরকেও আমরা হেল্প করার চেষ্টা করছি। আমাদের এই ত্রিপুরা জাতি জনজাতি একটা সারা ভারতবর্ষের মধ্যে বলা যায় বিভিন্ন যেসব সম্প্রদায়, সেই সম্প্রদায়ের বাস হচ্ছে ত্রিপুরা। এবং এই ত্রিপুরাকে বলা যায় যে ইউনিটি ইন ডাইভার্সিটি, যে কথাটা আমরা সবসময় বলি, তার একটা প্রকৃত উদাহরণ হচ্ছে ত্রিপুরা। অথচ দেখা যায় তাকে বারবার কিছু চেষ্টা করছে, এখানে নানাভাবে ডিভাইড অ্যান্ড রুল করার চেষ্টা করছে। এর আগেও আপনারা দাঙ্গার কথা আমরা সবাই ভুলে যাইনি এখনো। তো সেই সব বিষয়গুলো এখনো কুচক্রীরা চেষ্টা করছে এই সরকারকে কিভাবে হেয় প্রতিপন্ন করা যায়।
আর তো কোনো ইস্যু নেই, আইনের শাসন নেই, আইনের শাসন নাই, এই কথাই বলছে। আজকে আমাদের আইনের শাসন নেই। আজকেই আমি বলে এসেছি যে কিভাবে আইনের শাসন নেই তার পুরো ডাটা আমি দিয়ে এসেছি। হয়তো আজকে বিকেলের মধ্যেই সমস্ত আইনের বিষয়গুলো আমাদের যে ডাটা নিয়ে আজকে বসবে, প্রেস কনফারেন্স করবে। 28টা স্টেটের মধ্যে আর রাজ্যের মধ্যে ত্রিপুরার পঞ্চম সর্বনিম্ন, নিচের দিক থেকে যদি আমরা 28টা স্টেটের মধ্যে পঞ্চম স্থানে আমাদের আছে আইন শৃঙ্খলার অবনতি। কত কম! আমাদের নর্থ ইস্ট রিজিয়নের মধ্যে সবচেয়ে হাইয়েস্ট এই ড্রাগস সিজার হচ্ছে আমাদের ত্রিপুরাতে, এবং ডিস্ট্রাকশন হচ্ছে এখানে, এবং জিরো টলারেন্স নীতি নিয়ে আমরা চলছি। মাননীয় হোম মিনিস্টারও বলেছেন যে কোনো প্রদেশ থেকে কোনো, সে গাঁজাই হোক আর যাই হোক, নেশা জাতীয় দ্রব্য না প্রদেশ থেকে বাইরে যেতে দেওয়া হবে, না বাইরের থেকে ভিতরে আসতে দেবে। আপনারা জানেন যে ময়নামার থেকে সমস্ত ড্রাগস, ইয়োবা ট্যাবলেট থেকে আরম্ভ করে বিভিন্ন নেশা সামগ্রী, ফেন্সিডিল ইত্যাদি ইত্যাদি, কফ সিরাপ, কোডিনযুক্ত সব যে আসে, সেগুলো মায়ানমার হয়ে আমাদের মিজোরাম, আসাম হয়ে ত্রিপুরাকে করিডোর বানিয়ে বাংলাদেশ যায়, এবং প্রতিনিয়ত সিজার হচ্ছে, ডিস্ট্রাকশন হচ্ছে। আমাদের অল্প বয়সের যারা যুবক যুবতীরা আছেন, এর মধ্যে মানে এই নেশায় এখন ডুবে যাচ্ছে ওনারা। মা বাবারা এখন চিন্তিত হয়ে পড়েছে, কিন্তু আমি বারবার বলছি ওদের কোনো দোষ নেই, দে আর দ্য ভিকটিমস। যেখান থেকে, যে জায়গার মধ্যে একটা, ধরুন একটা হসপিটালের সামনে বা একটা স্কুলের সামনে, কলেজের সামনে, ইউনিভার্সিটির সামনে কোন দোকানে বিক্রি করছে তাকে ধরা, এবং ধরতে ধরতে একদম কোন জায়গায় হচ্ছে সেখানে যাওয়া, মূল জায়গায় যেতে হবে। এখানে অনেক লোক আছে যারা আসলে পর্দার পেছনে থাকে এবং এই কর্মকাণ্ডগুলো চালায়। বহু বছর ধরে করেছে, 35 বছর 40 বছর ধরে দেখেছি আমরা, কিন্তু এখন কিন্তু আমরা কোনো অবস্থায় এটাকে ছাড় দেওয়া হবে না। কারণ আমাদের কেন্দ্রীয় সরকারও চাইছে, আমরাও সেই দিশায় চাইছি। আইন, এই যে নেশা সামগ্রীর সাথে সাথে বিভিন্ন আগ্নেয়াস্ত্রও আসে, এবং দেশের সুরক্ষার জন্য এগুলো একটা বিপদের আশঙ্কা। তো এর জন্য আমরা এই দিশায় চলছি। এখানে খালি রাজনীতির নামে রাজনীতি করতে হবে, আর কোনো কাজ করব না, বা বিরোধী দল হওয়া সত্ত্বে বিরোধী খালি কথা বলবো, কনস্ট্রাকটিভ কথা বলবো না, সেটা কিন্তু গণতন্ত্রের জন্য শুভ নয়। আমরা চাই কনস্ট্রাকটিভ কথা হোক, এবং আপনারা যা যা করেছেন সেইগুলো বাদ দিয়ে আপনারা কথা বলুন। কারণ আপনারা যা বলেন সেইগুলো, আপনারা যা করেছেন, যদি অন্য কেউ করেও থাকে আপনাদের বলার অধিকার নেই, কারণ আপনাদের সেই ক্ষমতা আপনারা হারিয়েছেন। আমরা সেই কারণে মানুষ আপনাদেরকে বর্জন করেছে। এখন এই সম্প্রতি সুখ, মানে আমরা শান্তি সম্প্রতির যে সরকার, সেই সরকারকে মানুষ চাইছে। কালকেও একটা আমি নতুন, আমরা একটা আমার সরকারের একটা ওয়েব পোর্টাল আমি ইনোগ্রেশন করেছি আমাদের সরকার। সেখানে আমরা কি বলেছি, ওয়েব পোর্টালটা কেন করলাম, যে মানুষ এখন এই ওয়েব পোর্টালের মাধ্যমে গ্রাম স্তরে কোথাও রাস্তা নেই, সাথে সাথে সেখানে আপলোড করা, ফটো তুলে, এবং 4টা স্টেজে সেখানে দেখা হবে যে সেটা বিভিন্ন কালার কোড দেওয়া হয়েছে, সেটা কাজ হয়েছে কিনা, ইয়েলো, রেড, এই ধরনের বিভিন্ন, ব্লু, এই ধরনের কোড দেওয়া হয়েছে। এবং সেটা আলটিমেটলি 4th যে লেভেল, সেটা হচ্ছে চিফ মিনিস্টার, চিফ সেক্রেটারি, এই লেভেলে আসে। প্রথমে যে ফার্স্ট লেভেলে, যে সেখানে সেক্রেটারি লেভেলে, যে পঞ্চায়েত সেক্রেটারি লেভেলে সেটাকে অ্যাড্রেস করতে হবে, এবং 10 দিনের মধ্যে যদি এটা সমাধান না হয় তাহলে কৈফিয়ত চাওয়া হবে। তো সেই বিষয়ে আমরা কাজ করছি। আপনারা জানেন যে আমরা ক্রিকেটেও আমরা দেখেছি আজকাল টেকনোলজিকে কেন আমরা ব্যবহার করব না। ক্রিকেটও আমরা দেখেছি অনেক সময় আগে আউট হয়েছে কিনা আমরা কিন্তু অনেক সময় কনফিউজ থাকতাম যে আম্পায়ার বোধহয় ঠিকভাবে আউটটা দেয়নি, কিন্তু টেকনোলজিতে বারবার দেখিয়ে শেষ পর্যন্ত বুঝিয়ে দেয়, মানুষকে বুঝিয়ে দেয় যে না, এটা আউট ছিল বা ও আউট না। তা আমরা এই টেকনোলজির সুবাদে আমরা কিন্তু সেটা বোঝাতে চাইছি যে পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েতে, ত্রিস্তরীয় পঞ্চায়েতে কোনো জায়গায় কোনো কাজ হচ্ছে কি হচ্ছে না, সেটা কিন্তু ইজিলি এখন
আইডেন্টিফাই করা যায় এবং তার সমাধান করা যায়, সেই দিশায় আমরা কাজ করছি। এবং যখনই জনপ্রতিনিধি আমরা হই, চেয়ারে বসলে মানুষের থেকে কিন্তু অনেকাংশে আমরা দূরত্ব হয়ে যায়। সেই দূরত্বর মাঝখানে এই ধরনের টেকনোলজি যদি আমরা ব্যবহার করি, তাহলে কিন্তু বন্ধনটা অনেক বেশি সেই ব্রিজটা তৈরি আরো অনেক বেশি স্ট্রং হবে। তো আজকের এই যে সরস মেলা, সেখানে যারা যারা উপস্থিত আছেন, বোনেরা বিশেষ করে যারা উপস্থিত আছেন, TRLM এর অধীনে যেসব সুযোগ সুবিধা আপনাদের দেওয়া হচ্ছে, আমি ডিপার্টমেন্টকে ধন্যবাদ দেব। এবং আপনারা আগামী দিন আমরা যে আশা করছি যে আপনাদের যে প্রোডাক্টস, সেই প্রোডাক্টসগুলির আরও উন্নত মানের হোক, আরও বেটার হোক, সেখানে আরও স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে আরও স্কিলড হোক, এবং সেটা বাইরের থেকে পর্যটকরা যখন আসবে আপনাদের যে জিনিসগুলো দেখবে, সেটা যেন বিক্রির ব্যবস্থা সেটা আরো বেশি ত্বরান্বিত হয়, সেই আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ, নমস্কার, জয় হিন্দ। অসংখ্য ধন্যবাদ এবং আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের আজকের অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়কে ওনার মূল্যবান বক্তব্যের আলোকে আমাদের ঋদ্ধ করবার জন্য। এবারে ধন্যবাদ সূচক বক্তব্য রাখবেন পশ্চিম ত্রিপুরা জেলার মাননীয় জেলা শাসক ও সমাহর্তা শ্রী দেবপ্রিয় বর্ধন মহাশয়। নমস্কার সবাইকে। এই 17তম আঞ্চলিক সরস মেলার উদ্বোধনী অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়, উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসাবে আগরতলা পুর নিগমের মাননীয় মেয়র শ্রী দীপক মজুমদার মহোদয়, উপস্থিত আছেন মাননীয় সভাধিপতি পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদ শ্রীমতী অন্তরা সরকার দেব মহোদয়া, মাননীয় বিধায়ক ত্রিপুরা বিধানসভা শ্রীমতী মিমি মজুমদার মহোদয়া, উপস্থিত আছেন বিশেষ সচিব গ্রামোন্নয়ন দপ্তর ত্রিপুরা সরকার শ্রী সন্দীপ রাঠোর মহোদয়, উপস্থিত আছেন সিইও TRLM শ্রীমতী স্মিতা মল মহোদয়া, তার সাথে উপস্থিত দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত তথা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত SHG দিদিরা, বোনেরা, উপস্থিত আছেন প্রিন্ট ও মিডিয়ার বন্ধুরা, সুধী জনসাধারণ বৃন্দ। আমি আজকের এই যে 17তম আঞ্চলিক সরস মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে থাকার জন্য রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়কে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ওনার অনুপ্রেরণায় রাজ্যের বিভিন্ন প্রান্তে SHG গ্রুপের একটা SHG মুভমেন্টে পরিণত হচ্ছে। তার মাধ্যমে বিভিন্ন ধরনের প্রোডাক্ট আমরা নতুন নতুন মার্কেট লিঙ্কেজের সাথে আমরা সেই নতুন নতুন প্রোডাক্ট তৈরি করতে পারছি। আমি ধন্যবাদ জানাই তার সাথে মাননীয় মেয়র আগরতলা পুর নিগম শ্রী দীপক মজুমদার মহোদয়কে। স্যার, যে NULM TRLM এর পাশাপাশি এই NULM এর কাজকর্ম প্রতিনিয়তই উনি পর্যবেক্ষণ করেন, উনি দেখেন যে কিভাবে আরো SHG মুভমেন্ট প্রমোট করা যায়, সেই ক্ষেত্রে উনি সদাই তৎপর। তো এই অনুষ্ঠানে আসার জন্য স্যারকেও আমি ধন্যবাদ জানাই। তার সাথে ধন্যবাদ জানাই মাননীয় সভাধিপতি পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদ শ্রীমতী অন্তরা সরকার দেব মহোদয়াকে। ম্যাডাম সবসময়ই SHG গ্রুপকে কিভাবে আরো ভালোভাবে সাহায্য প্রদান করা, কিভাবে তাদের স্বনির্ভর করে তোলা, আত্মনির্ভর করে তোলা, সেই ক্ষেত্রে জেলা পরিষদের যে কয়টায় আমরা যে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দিতে পারি সেই সম্বন্ধে ম্যাডাম সদাই তৎপর থাকেন। সদাই আমরা চেষ্টা করি যে SHG গ্রুপকে আত্মনির্ভর করার জন্য আমরা পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদ থেকে বিভিন্ন ধরনের যাতে সাহায্য প্রদান করতে পারি। তো ম্যাডামের এখানে থাকার জন্য ম্যাডামকেও অসংখ্য ধন্যবাদ জানাই। তার সাথে ধন্যবাদ জানাই মাননীয় বিধায়ক ত্রিপুরা বিধানসভা শ্রীমতী মিমি মজুমদার মহোদয়াকে। ম্যাডামের কনস্টিটিউয়েন্সিতে এই প্রোগ্রামটা হচ্ছে, তো এই প্রোগ্রাম যাতে সুন্দরভাবে পরিচালিত হয় সেই ক্ষেত্রে ম্যাডাম যথেষ্ট কোঅপারেশন করেছেন। বিভিন্ন শর্ট নোটিসের মধ্যে বিভিন্ন ডিপার্টমেন্টের সাহায্যে এই প্রোগ্রামটা অর্গানাইজ করা হচ্ছে। তার পাশাপাশি যে 30 তারিখ পর্যন্ত যে সরস মেলা চলবে সেটার ব্যবস্থাপনার জন্য ওনার কোঅপারেশন চাইব। তার সাথে ধন্যবাদ জানাই বিশেষ সচিব গ্রামোন্নয়ন দপ্তর শ্রী সন্দীপ রাঠোর মহোদয়কে। তো ওনার গাইডেন্সে, ওনার অনুপ্রেরণায় বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি আমরা করছি SHG রিলেটেড, যাতে উত্তরোত্তর SHGর অ্যাক্টিভিটি আমাদের রাজ্যে বৃদ্ধি পায়। আর এই মেলা অর্গানাইজ করার জন্য ওনার নির্দেশনায়, ওনার নির্দেশে বিভিন্ন ধরনের
অ্যাক্টিভিটি আমরা করে আমরা চেষ্টা করেছি যে এই সমস্ত যে মানে আপনাদের সামনে এই মেলাটা যাতে ভালোভাবে তুলে ধরা যায়। তারপর ধন্যবাদ জানাচ্ছি স্মিতা মল, সিইও TRLM। তো ওনার মেইন যে ধরনের কোঅর্ডিনেশনে বিভিন্ন ডিপার্টমেন্টের সাথে আমরা এটা অনুষ্ঠান অর্গানাইজ করতে পেরেছি, তার সাথে এই দীর্ঘদিনব্যাপী যে মেলা সেটা করতে গিয়ে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে SHG গ্রুপরা এখানে এসছেন, তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাই। তার সাথে ধন্যবাদ জানাই বহিরাজ্যের SHG গ্রুপ থেকে যারা দিদিরা এখানে এসছেন, তার সাথে ধন্যবাদ জানাই হামবাই ইয়াফারখা ওয়েস্ট ডিস্ট্রিক্টনি পরমগনাং DM তাই কালেক্টর মোচাং দেবপ্রিয়া বর্ধন। এবারে বিনম্র অনুরোধ রাখবো আমাদের আজকের অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়ের কাছে রিবন কাটিং এর মধ্য দিয়ে আমাদের যে থিম প্যাভিলিয়ন রয়েছে তার উদ্বোধন করবার জন্য মাননীয় অতিথিদের সঙ্গে নিয়ে, এবং এরপরে আমাদের মেলা প্রাঙ্গণে যে বিভিন্ন স্টল রয়েছে সেই স্টলগুলি পরিদর্শন করবার জন্য 17তম আঞ্চলিক সরস মেলার উদ্বোধনী পর্বের এই মঞ্চের অনুষ্ঠান ক্যামেরাটা তো বুমটা দাদার হবে, এটা দাদার হবে। ফ্রেমটা ঠিক করে ধর, হ্যাঁ আমি ক্যামেরাটা বডি ফ্রেমটা যেভাবে আছে এভাবে ধর, ঠিক আছে? লাগাইস না ঠিক আছে তুমি মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় আমাদের আজকের অনুষ্ঠানের মাননীয় বিশেষ অতিথিদের নিয়ে ধীরে ধীরে এগিয়ে যাবেন থিম প্যাভিলিয়নের সামনে এবং রিবন কাটিং এর মধ্য দিয়ে থিম প্যাভিলিয়নের আনুষ্ঠানিক সূচনা করবেন। এরপর বিভিন্ন স্টল পরিদর্শন করবেন। না না আমার তারা এবারে তোমার ভালো হয়েছে এলে তোমার লোকের না 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 এটা হলে আমার 5 জন মধ্যে তোরে মানে 5000 কি আমি ধরবা এটা বলি কয় না স্যারের তারা ওরা আছে বলে সাইটেশন সুব্রতা Tahute Muruksha, Chishni Sharaswanigni Jengshamani Banda, Orono Paikha, Hambai. সেই সঙ্গে আপনাদের জানিয়ে রাখছি সন্ধ্যাবেলায় একটু পরেই আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রয়েছে। শুরু হবে আপনাদের সকলকে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করবার জন্য আমন্ত্রণ রইল। মাননীয় মুখ্যমন্ত্রী এগিয়ে চলেছেন থিম প্যাভিলিয়নের দিকে, সেখানে ফিতা কেটে থিম প্যাভিলিয়নের উদ্বোধন করবেন।
Thank you, sir. Thank you very much. You have given your stall. Sir, no, sir. We are here for Kerala. We are here from Gujarat. Now we are from Gujarat. Namaste, sir. Thank you, sir. Thank you, guys. দেখি সাইড দাও এই যে দাদা আমরা এই হাত ধরেন আপনি তো আমার একদম ভুলেই গেছেন গা আমি বিশেষ দেখবো একটু দেখবো আরে মুখের ভিতরে একটা সমাধি এমনি প্রায় 550 কোটি টাকা ম্যাক্সিমামটা হচ্ছে স্যার লাস্ট উইক হচ্ছে 108 কোটি লাস্ট ইয়ার হচ্ছে প্রায় 214 কোটি এই বছরে এগুলো থেকে 127 কোটি টাকা মতো আমরা একটা চেষ্টা করছি স্যার আজকে যদি বইটা যেটা এই ওই বইটার মধ্যে আমরা চেষ্টা করছি 80 বইটার মধ্যে তারাই সবাই স্যার মেলার মধ্যে আছে স্যার স্পট না কেউ আছে ধন্যবাদ Sabe
আমারই তো ভদ্রমহিলারে ফোন শুরু করছি বাইরে কত কথা কয় আমাদের নিজস্ব লাভ নাই মौका मिलता है दादा तो আমাকে বাইক নিতে দেয় না দাদা আমার চরম শত্রু হয়ে দাঁড়িয়েছে ছেড়ে দেবো आगे
bagi kaisa panda সংসাখা এবং খান ধনতেরাস ধন সমৃদ্ধি। অফারটা কিন্তু শুরু হয়ে যাচ্ছে 17 অক্টোবর থেকে 26 অক্টোবর। আপনার জন্য থাকছে এভরি পারচেসে গিফট হ্যাম্পার্স, এছাড়া ডেলি মেগা লাকি ড্রয়ে আছে দুটো স্বর্ণের গোল্ড কয়েন, প্রত্যেক পারচেসে আছে স্বর্ণের মুদ্রা। Tei asa baya kho narogara jagao mani manai rangchak ni bainao 25% ke discount tei hira ni bainao tongo 100% discount asa yakho mega lucky draw bo tongnai abun logiwo hangkhe narok kechang rangchak slai ketal horma ganang rangchak ni manai abo mani manai tei naroni bagai tebo kaham kam sokat boro jagna। স্বর্ণকমল হচ্ছে আমার একটি প্রিয় ব্র্যান্ড। আনিব হাঙ্কাকি নরক তামো ওয়ানচুতো যেন খেতে থামতম স্বর্ণকমল জুয়েলার্স নরক যতন ফাইবেদি ধনতেরাস ধন সমৃদ্ধি ফ্র। নমস্কার। Lamsugu Khumpui Koktuma nongni logyang tongo khumbar tini sali Koktuma rokha 18 November ni simi 30 November jora 17 Anjolik Saras Mela 2022 Montru Okra Dr. Manik Shahni yaktif shogori zakha 17 Tomo Haster Beremni Anjolik Saras Mela wa Montru Okra no kari Puro Nigom ni Mayor Dipok Mojumdar Amjani MLA Mimi Mojumdar Tripura Jela Shasok no khobe kubuni atong robo tongbaikha ও বিসিনি শরৎ মেলানি নাহারবং ওংখাম প্রতি গড়ে মাতৃ শক্তি হবে সরস গাড়ি পাণ্ডব মন্ত্রকরা ককলাম নারক থানি লাইথানাই সাল ন্যাশনাল প্রেস ডে পালাই থানিও ককটুমা থুমনাই রকনো হাপাংনি বখাকটি সেবসাব রিজাকমানি ককরংনো খুরজাকা তেই হাসিনি শিকলারো ফেকজাকনি মানিবাই গরিঙ্গै লাংमा आरुयै तंगमानि ककरकनो सातानि खादुमुंबो फुनोका मन्त्रकरा तेई हास्तिबो फेकजाकनि मानि गरै हास्ति सुनामै ति सानानि न खबै हास्ति हापां हास्ति हामक्रानि बागै दाल बिदाल टांबोटां नाहारि तंगमानि ककरकनोबो खुरसै पान्डाव ककलाम नारखा আমরা প্রেস ডে পালন করেছি এখানে সেই প্রেস ডেতে আমরা যারা সাংবাদিক বন্ধুরা আছে তাদের যে সব 100% হয়ে যাবে সেই সুবিধাও নেই তাদের জন্য আমাদের সরকার ভাবছে এবং বিভিন্নভাবে ওনাদেরকেও আমরা হেল্প করার চেষ্টা করছি আমাদের এই ত্রিপুরা জাতি জনজাতি একটা সারা ভারতবর্ষের মধ্যে বলা যায় বিভিন্ন যেসব সম্প্রদায় সেই সম্প্রদায়ের বাস হচ্ছে ত্রিপুরা এবং এই ত্রিপুরাকে বলা যায় যে ইউনিটি ইন ডাইভার্সিটি যে কথাটা আমরা সবসময় বলি তার একটা প্রকৃত উদাহরণ হচ্ছে ত্রিপুরা অথচ দেখা যায় তাকে বারবার কিছু চেষ্টা করছে এখানে নানাভাবে ডিভাইড অ্যান্ড রুল করার চেষ্টা করছে এর আগেও আপনারা দাঙ্গার কথা আমরা সবাই ভুলে যাইনি এখনো তো সেই সব বিষয়গুলো এখনো কুচক্রীরা চেষ্টা করছে এই সরকারকে কিভাবে হেয় প্রতিপন্ন করা যায় একটা কোনো ইস্যু নেই আইনের শাসন নেই আইনের শাসন নাই এই কথাই বলছে আজকে আমাদের আইনের শাসন নেই আজকেই আমি বলে এসেছি যে কিভাবে আইনের শাসন নেই তার পুরো ডাটা আমি দিয়ে এসেছি হয়তো আজকে বিকেলের মধ্যেই সমস্ত আইনের বিষয়গুলো আমাদের যে ডাটা নিয়ে আজকে বসবে প্রেস কনফারেন্স করবে 28টা
স্টেটের মধ্যে রাজ্যের মধ্যে ত্রিপুরা পঞ্চম সর্বনিম্ন নিচের দিক থেকে যদি আমরা 28টা স্টেটের মধ্যে পঞ্চম স্থানে আমাদের আছে আইন শৃঙ্খলার অবনতি। কত কম! আমাদের নর্থ ইস্ট রিজিয়নের মধ্যে সবচেয়ে হাইয়েস্ট এই ড্রাগস সিজার হচ্ছে আমাদের ত্রিপুরাতে, এবং ডিস্ট্রাকশন হচ্ছে এখানে, এবং জিরো টলারেন্স নীতি নিয়ে আমরা চলছি। মাননীয় হোম মিনিস্টারও বলেছেন যে কোনো প্রদেশ থেকে কোনো সে গাঁজাই হোক আর যাই হোক নেশা জাতীয় দ্রব্য না প্রদেশ থেকে বাইরে যেতে দেওয়া হবে, না বাইরের থেকে ভিতরে আসতে দেবে। আপনারা জানেন যে ময়নামার থেকে সমস্ত ড্রাগস, ইয়াবা ট্যাবলেট থেকে আরম্ভ করে বিভিন্ন নেশা সামগ্রী, ফেন্সি ডিল ইত্যাদি ইত্যাদি, কফ সিরাপ, কোডিং যুক্ত সব যে আসে, সেইগুলো মায়ানমার হয়ে আমাদের মিজোরাম, আসাম হয়ে ত্রিপুরাকে করিডোর বানিয়ে বাংলাদেশ যায়, এবং প্রতিনিয়ত সিজার হচ্ছে, ডিস্ট্রাকশন হচ্ছে। আমাদের অল্প বয়সে যারা যুবক যুবতীরা আছে এর মধ্যে মানে এই নেশায় এখন ডুবে যাচ্ছে ওনারা, মা বাবারা এখন চিন্তিত হয়ে পড়েছে। কিন্তু আমি বারবার বলছি ওদের কোনো দোষ নেই, দে আর দ্য ভিকটিমস। এই জায়গার মধ্যে একটা ধরুন একটা হসপিটালের সামনে বা একটা স্কুলের সামনে, কলেজের সামনে, ইউনিভার্সিটির সামনে কোন দোকানে বিক্রি করছে তাকে ধরা, এবং ধরতে ধরতে একদম কোন জায়গায় হচ্ছে সেখানে যাওয়া, মূল জায়গায় যেতে হবে। এখানে অনেক লোক আছে যারা আসলে পর্দার পেছনে থাকে এবং এই কর্মকাণ্ডগুলো চালায়। বহু বছর ধরে করেছে, 35 বছর 40 বছর ধরে দেখেছি আমরা, কিন্তু এখন কিন্তু আমরা কোনো অবস্থায় এটাকে ছাড় দেওয়া হবে না। কারণ আমাদের কেন্দ্রীয় সরকারও চাইছে, আমরাও সেই দিশায় চাইছি। এই যে নেশা সামগ্রীর সাথে সাথে বিভিন্ন আগ্নেয়াস্ত্রও আসে, এবং দেশের সুরক্ষার জন্য এগুলো একটা বিপদের আশঙ্কা। তো এর জন্য আমরা এই দিশায় চলছি। এখানে খালি রাজনীতির নামে রাজনীতি করতে হবে আর কোনো কাজ করব না, বা বিরোধী দল হওয়ার সত্ত্বে বিরোধী খালি কথা বলবো, কনস্ট্রাকটিভ কথা বলবো না, সেটা কিন্তু গণতন্ত্রের জন্য শুভ নয়। আমরা চাই কনস্ট্রাকটিভ কথা হোক, এবং আপনারা যা যা করেছেন সেইগুলো বাদ দিয়ে আপনারা কথা বলুন। কারণ আপনারা যা বলেন সেইগুলো আপনারা যা করেছেন যদি অন্য কেউ করেও থাকে আপনাদের বলার অধিকার নেই, কারণ আপনাদের সেই ক্ষমতা আপনারা হারিয়েছেন। আমরা সেই কারণে মানুষ আপনাদেরকে বর্জন করেছে। এখন এই সম্প্রতি মানে আমরা শান্তি সম্প্রতির যে সরকার, সেই সরকারকে মানুষ চাইছে। কালকেও একটা আমি নতুন আমরা একটা আমার সরকারের একটা ওয়েব পোর্টাল আমি ইনোভেশন করেছি আমাদের সরকার। সেখানে আমরা কি বলেছি, ওয়েব পোর্টালটা কেন করলাম, যে মানুষ এখন এই ওয়েব পোর্টালের মাধ্যমে গ্রাম স্তরে কোথায় কোথাও রাস্তা নেই, সাথে সাথে সেখানে সেলফ রিলায়েন্স করার যে চিন্তা মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলছেন, সেই দিকটাও কিন্তু উঠে আসছে। আমাদের সচ্ছলতা আস্তে আস্তে বাড়ছে। হাজার হাজার কোটি টাকা এখন ত্রিপুরার মধ্যেই আমাদের সমস্ত লোকদের মধ্যে ঘোরাফেরা করছে। আয়ের দিক দিয়ে আমরা দেখেছেন, আমরা কৃষকদের আয় দ্বিগুণ করার লক্ষ্যে আমরা কাজ করছি। যেখানে 6500 মতো রোজগার ছিল আগে 2018 আগে, সেখানে আমাদের প্রায় 11,000 সামথিং হয়ে গেছে। আমরা দ্বিগুণ যে আয় সেটাও কিছুদিনের মধ্যে হয়ে যাবে। তো সব দিকে আমরা নজর রাখছি। আপনারা দেখেছেন যে রাস্তা ঘাট সব উন্নত মানের হচ্ছে। 7টা নতুন, এর মধ্যে আমি যখন গুয়াহাটি যাই 7টা নতুন NH হাইওয়ে হচ্ছে। যখন আমি গেট করেছিকে বললাম আমাদের ইউনিয়ন অনারেবল মিনিস্টার রোড অ্যান্ড ট্রান্সপোর্টে যে NH যে 08 যেটা আমাদের লাইফ লাইন, তাকে আপনি 4 লেন করে দিন। সাথে সাথে স্টেজের মধ্যে উনি ঘোষণা করে দিলেন, ভাবা যায় না, 10,222 কোটি টাকা স্যাংশন করে দিয়েছেন। কোনোদিন ভাবা যায়? কোনোদিন? ত্রিপুরার চেহারাই পাল্টে যাবে। আমি সব জায়গায় এই কথাটা বলি যে রাস্তা হচ্ছে সব ঠিক আছে, কিন্তু রাস্তা মানুষকে রাস্তা দেখায়। শুধু রোডের কিন্তু না, যে রোড দেখালো, রোড বানালাম, কিন্তু রাস্তা মানুষকে সব রাস্তা দেখায়। কারণ যোগাযোগ ব্যবস্থার যদি উন্নতি হয় সবকিছুর উন্নতি হবে।
মনের বিকাশ করবে, কাজ করার প্রেরণা পাবে। আগে আমাদের ছেলে মেয়েরা সবাই, আমরা বাইরে গিয়ে যেতাম পড়াশোনা করার জন্য, এখন আমাদের এখানে সবকিছু আছে, মেডিকেল কলেজ দুটো আছে, ডেন্টাল কলেজও তাই হবে, ভেটেরিনারি কলেজ আছে, সমস্ত ধরনের হোমিওপ্যাথিক কলেজও আমি বলেছি আগামী দিন করার ইচ্ছে আছে। তো সব দিক দিয়ে আমরা এখানে এখন টেকনিক্যাল কলেজে বলুন, সব পড়াশোনার ক্ষেত্রে আমাদের এডুকেশনে এখন অনেক উন্নত। বিদ্যাজ্যোতির প্রকল্পে আমাদের এখানে এখন এনসিআরটির কোর্স হচ্ছে, সিবিএসসির কোর্স হয়ে গেছে, এখানে ইংলিশ মিডিয়াম অনেকগুলো স্কুলকে আমরা বানিয়েছি। তো সেই দিক দিয়েও আমরা কাজ করে যাচ্ছি। স্বাস্থ্যের দিক দিয়ে আপনারা বলুন, সুপার স্পেশালিটির এখানে প্রায় 9টা বিভাগ আমরা খুলতে যাচ্ছি। আগে কোথায় কোথায় মানুষ বাইরে চলে যেত, এখন কিন্তু সেই স্ট্যাটিস্টিক্স বলছি, এখানে যে স্ট্যাটিস্টিক্সটা দেখালাম সেইভাবে স্ট্যাটিস্টিক্স আমরা দেখাতে পারি যে আগে কোথায় কোথায় বাইরে মানুষ বাড়িঘর বিক্রি করে পর্যন্ত বাইরে যেত চিকিৎসার জন্য। এখন সেটা মানে অনেক কমে গেছে এই রেফারের সংখ্যা। আমাদের যে প্রাইমারি হেলথ সেন্টার গুলো আছে সেটাকে ওয়েলনেস সেন্টার আমরা রূপান্তরিত করার চেষ্টা করছি। এডিসি এলাকায় একটা মেডিকেল কলেজ জায়গাও চিহ্নিত হয়েছে, এয়ারমার্ক রয়েছে, সেটাকে আমরা করার চেষ্টা করছি। আমাদের যারা অফিসাররা আছেন, আধিকারিকরা আছেন, তারাও এখন একটা মানে ফিলিং গুড এই বিষয়টা আসছে, ওনারা কাজ করার মধ্যে স্পৃহা পাচ্ছেন। তো সবাই মিলে আমরা কাজ করছি এই ত্রিপুরাকে শ্রেষ্ঠ ত্রিপুরার যে চিন্তা ভাবনা করার, সেই দিশায় আমরা কাজ করছি। কিছু দিশায় আমাদের এই সরকার কাজ করে যাচ্ছে। মাতৃশক্তিকে শক্তিশালী করা যে বিষয়টা, এখানে লাখপতির যে এখন আমরা একটা ইয়েটা বের করলাম, আপনারা দেখেছেন লাখপতি দিদি, এটা সত্যিকারের অর্থেই কিন্তু ইট ইজ ইমপ্লিমেন্টেড, আমরা করতে চাইছি। আগে আমাদের দেখলাম প্রধানমন্ত্রীজি যখন আহ্বান করলেন যে জিরো ব্যালেন্সে অ্যাকাউন্ট খোলার জন্য, অনেকে অনেক রকম কিন্তু বিদ্রোহ করেছিলেন, আর এই জিরো ব্যালেন্সে অ্যাকাউন্ট খুলবে এটা আবার কি? কিন্তু আজকে আমরা কি দেখলাম, মাঝখানে মিডলম্যান কিন্তু আর নেই। আপনারা সবাই জানেন এক প্রধানমন্ত্রী বলেছিলেন যে দিল্লির থেকে যখন 100 টাকা পাঠানো হয় কোন প্রদেশে, সেটা 15 টাকা এসে পৌঁছে, মাঝখানে মিডলম্যানই নিয়ে নেয়। এখন সেই সুবিধা নেই, অ্যাক্টিভ দেবে যার যার অ্যাকাউন্টে চলে যাচ্ছে। কিষাণ সম্মান নিধির বিষয়ে আসো, কত বড় একটা প্রকল্প, সাথে সাথে 6,000 টাকা 2,000 3টে ইনস্টলমেন্টে সমস্ত কৃষক ভাই বোনদের কাছে পৌঁছে যাচ্ছে। ট্রান্সপারেন্সির যে সরকার, ট্রান্সপারেন্সি বলতে যাকে বোঝায়, স্বচ্ছতার যে সরকার, সেটা মোদিজি দেখিয়েছেন, আর সেই বিষয়ে আমাদের সরকারও দেখাচ্ছেন। কিছুদিন আগে আমার মনে আছে আমাদের কৃষক ভাই বোনদের অধিক বৃষ্টির কারণে অনেক ফসল নষ্ট হয়ে গেছে, সেই জায়গায় উদয়পুরে একটা সম্মেলন হয়েছিল। সেই জায়গার মধ্যে আমি একটা টিপ দিলাম, 7 কোটি টাকা যারা এফেক্টেড ছিল তাদের ঘরে ঘরে পৌঁছে গেল। সেই মোদিজির দিশায় আমরা চলেছি। মাঝখানে কেউ মিডলম্যানের কোনো আর জায়গা নেই। তো আমাদের সরকার চাইছে যে ট্রান্সপারেন্সি কাকে বলে, এবং ট্রান্সপারেন্সি সব মানুষ চায়, মানুষ সবসময় চায় স্বচ্ছতা। এবং আস্তে আস্তে আপনারা দেখেছেন যে এই সরকারের উপরে মানুষের আস্থা এই কারণে বাড়ছে যে এখানে কোনো নেপোটিজমের কোনো স্থান নেই, কাউকে নিজের লোক বলে ঢুকিয়ে দেবে সেই সুবিধা নেই। এর জন্য আমরা যখন চাকরি দিই বা কোনো কাজ করি, কোর্টে যাওয়ার কোনো প্রশ্নই উঠে না। কিন্তু আগে আমরা দেখতাম কোথায় কোথায় কোর্টে যেত, তার অনিয়মই ছিল বেশিরভাগ, অনিয়মে ভরা। আর আমরা সতর্ক, ভুল হতে পারে, কিন্তু সেই ভুল আমরা শুধরে নেওয়ার সর্বদা চেষ্টা করি। আর যত স্বচ্ছতা থাকবে, মানুষও এই সরকারের প্রতি আস্থা পাবে, আমি নিশ্চিত। আজকে আমার অত্যন্ত ভালো লাগছে এই সরস মেলা, যে বিভিন্ন প্রোডাক্টস গ্রামীণ এলাকার আমার যে মা ও বোনেরা তৈরি করছে। আজকে গত 2 বছর ধরে তাদের এই সরস মেলা হয়নি এখানে, কারণ কোভিডের কারণে সেটা সম্ভব হয়নি। কিন্তু অনেকদিন বাদে আবার যেন মনে হচ্ছে ওনাদের মধ্যে প্রাণ সঞ্চয় হয়েছে, প্রাণ সঞ্চার হয়েছে।
আমি মা বোনদের দেখছি এখানে, তারা প্রচন্ড উৎসাহ উদ্দীপনার মধ্যে ওনারা ঘোরাফেরা করছেন, স্টলে স্টলে ওনারা যে পোশাক সাজিয়ে বসেছেন, যে তাদের যে প্রোডাক্ট, যে লোকাল ফর ভোকাল যে প্রধানমন্ত্রীজি যে ডাক দিয়েছেন, সেটাকে আজকে কিন্তু সেখানে আমরা দেখতে পাচ্ছি। সেলফ হেল্প গ্রুপ হয়েছে, সেটা 2017-18 পর্যন্ত ছিল 4153। সেই জায়গায় এই 5 বছরে 4.5 বছরের জাস্ট একটু বেশি, এই কয়েক বছরে আমাদের এই সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর 4153 থেকে বেড়ে 38,657 হয়েছে। তো কত টাইমস বাড়লো? প্রায় 9.5, 9.30 টাইমস বেড়েছে। কত ডিফারেন্স কোনদিন ভাবা যায় না। আমরা যে এসএসজি দের জন্য যে রিভলভিং ফান্ড আমরা দিই, তাদের কাজকর্ম যাতে অসুবিধা না, আর্থিকভাবে সাহায্য করা, সেটা 2017-18 পর্যন্ত আগের যে সরকার ছিল মাত্র 32.67 করোড় খরচ করেছে। আর সেই জায়গায় আমাদের সরকার এই 4.5 বছর একটু বেশি খরচ কত করেছে? 347.61 করোড়। কোথায় ছিল 32.67 করোড়, আর সেই জায়গায় এই সরকার খরচ করেছে 347.61 করোড়। তাহলে কত টাইম বাড়লো? 10.5 টাইমস বাড়লো। ব্যাংক লোন যেটা ডিসবার্স করা হয়েছে রুরাল উইমেন যারা আছে এসএসজি গ্রুপে, 17-18-তে ওনারা এত বছর সরকারি থাকাতে, সরকার পরিচালনার থাকা সত্ত্বেও মাত্র 4.96 করোড় মাত্র খরচ করেছে। আর সেই জায়গায় আমাদের এই কয়েক বছরে আমাদের এই সরকার 560.37 করোড় এই ব্যাংক লোন এসএসজি যে গ্রুপ আছে আমাদের বোনেদের দেওয়া হয়েছে। তাহলে কত টাইমস বাড়লো? 112.00, অর্থাৎ 11 টাইমস বাড়লো। আমাদের যে সরকার যেটা মুখে যা বলে তা যে করে, তার একটা ডাটা আপনাদের সামনে তুলে ধরলাম। এতদিন ধরে আমরা দেখেছি খালি কথাই বলে, আর কথাটাও অনেকটা আত্মশিল্প ত্রিপুরাতে তৈরি হয়নি, কিন্তু কথা শিল্পীর কিন্তু কারখানা ওনারা তৈরি করেছিলেন। তাত্ত্বিক কথা কিন্তু খুব ভালোভাবে বলতেন। আর আমরা কথাটা হয়তো সেটি তাদের মতো বলতে পারি না হয়তো, কিন্তু আমরা যে কাজে সেটা কিন্তু আমরা দেখাই। তার একটা দৃষ্টান্ত আপনাদের সামনে তুলে ধরলাম যে অ্যাকশন ইজ বেটার দেন ওয়ার্ড। আমরা সবসময় বলি এই কথাটা। ডিটেলস কথা হয়েছে যে কিভাবে আমাদের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যেটা চেয়েছিলেন, যে মায়েদের যে সশক্তিকরণ এবং আর্থিকভাবে যে সশক্তিকরণের যে বিষয়টা, সেটা কিন্তু আজকে এই TRLM এর উদ্যোগে যে সরস মেলা এখানে হচ্ছে, তার খানিকটা আমরা কিন্তু তার ঝলক আমরা দেখতে পেয়েছি। আমরা সবসময় জানি সমাজের প্রায় 50% আমাদের বোনেরা, মারা আছেন, কিন্তু এতদিন ধরে আমরা দেখেছি যে কোনো সরকার বা কোনো এই ধরনের নেতা আমরা পাইনি যে ওনাদেরকে সশক্তিকরণের বিষয়টা কোনোদিন ওনাদের থেকে আশা আমরা করিনি এবং দেখতেও পাইনি। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আসার পর থেকে যেভাবে গ্রামে গঞ্জে, কারণ আমাদের প্রায় 75% সারা ভারতবর্ষের মানুষ গ্রামাঞ্চলেই বসবাস করে, তো সেই জায়গায় গ্রামাঞ্চলের তাদের যদি মান উন্নয়ন এবং আর্থিকভাবে সচ্ছলতা সেটা যদি হয়, তাহলে তো দেশের এবং প্রদেশের উন্নতি অবশ্যম্ভাবী। এবং সেই দিশায় আমাদের যে ডাবল ইঞ্জিনের সরকার আমরা বলি, আমাদের মোদিজির যে সরকার, সেন্ট্রাল গভর্নমেন্ট এবং আমাদের সরকার, সেই দিশায় আমরা কাজ করছি। এবং আমি
এখানে কয়েকটা ডাটা আপনাদের সামনে তুলে ধরতে চাইছি যে এই সরকার আসার আগে এবং আমাদের সরকারে যে রুরাল উইমেন মেম্বার্স এসএইচজি গ্রুপে কিভাবে তার সংখ্যা বেড়েছে। 2017-18-তে আমরা দেখেছি, 17 এবং 18-তে ফাইন্যান্সিয়াল ইয়ার, মানে এর আগের থেকে আপ টু 2017-18 আগের যে সরকার ছিল, উইমেন মেম্বার ছিল এসএইচজি মাত্র 39,824। আর আমাদের সরকার যখন প্রতিষ্ঠিত হয় 2018-19 থেকে আজকের এই 2022-23 যে ফাইন্যান্সিয়াল ইয়ার, সেখানে 3,45,000 আমাদের উইমেন বোনরা যারা আছে, মহিলারা যুক্ত হয়েছে। তাহলে কত পার্সেন্টেজ ইনক্রিজ হলো? 8.66 টাইমস বেড়েছে, প্রায় ধরুন 8.5 ভাগ বেড়ে গেছে। কোনোদিন আমরা সেটা ভাবতেও পারিনি। জনপ্রতিনিধি আমরা হই, চেয়ারে বসলে মানুষের থেকে কিন্তু অনেকাংশে আমরা দূরত্ব হয়ে যায়। সেই দূরত্বর মাঝখানে এই ধরনের টেকনোলজি যদি আমরা ব্যবহার করি, তাহলে কিন্তু বন্ধনটা অনেক বেশি সেই ব্রিজটা তৈরি আরো অনেক বেশি স্ট্রং হয়। তো আজকের এই যে সরস মেলা, সেখানে যারা যারা উপস্থিত আছেন, বোনেরা বিশেষ করে যারা উপস্থিত আছেন, TRLM এর অধীনে যেসব সুযোগ সুবিধা আপনাদের দেওয়া হচ্ছে, আমি ডিপার্টমেন্টকে ধন্যবাদ দেব। এবং আপনারা আগামী দিন আমরা যে আশা করছি যে আপনাদের যে প্রোডাক্ট, সেই প্রোডাক্টগুলির আরো উন্নত মানের হোক, আরো বেটার হোক, সেখানে আরো স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে আরো স্কিলড হোক, এবং সেটা বাইরের থেকে পর্যটকরা যখন আসবে আপনাদের যে জিনিসগুলো দেখবে, সেটা যেন বিক্রির ব্যবস্থা সেটা আরো বেশি ত্বরান্বিত হয়, সেই আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। नेशनल प्रेस डे नो रुगै फारसालो विशालगढ़ प्रेस क्लब नि बखाक्ते काइसा वर्कशॉप पांडा संसे जाखा। विशालगढ़ प्रेस क्लब नि बखाक्ते फारसालो नेशनल प्रेस डे नो रुगै संसे जाक पांडव मानजागैखा আগরতলা प्रेस क्लब नि सेक्रेटारी प्रणब सरकार राजुकफां सुबल कुमार दे रिटायार अंजाक पुलिस इंस्पेक्टर प्रणब सेनगुप्त नो खबै कुबुनि आदंरबो दंबायखा। पांडानि नगराय रकनि याक्ते जाति कथार मोजोंमानि बिसिंतिनो पांडा चेंसे जाखा। ते कक्टमा थुमनाय रकनते सालचानि वर्कशॉप पांडाबो खलायजाखा। पांडावा আগরতলা प्रेस क्लब नि सेक्रेटारी प्रणब सरकार कगला नारकथानि खरकसा कक्टमा थुमनाय रकनि सामुं ते खरकसा साकथारजा कक्टमा थुमनाय अंगै बासा नानि थांथानि नांककपानि ककरकनो खुरसावै बिनि कगला नारखा। আগরতলা प्रेस क्लब नि आजुकफां सुबल कुमार दे साका 180टा हा कतनि बिसिंगो भारत हा कतर कक्टमा थुमनाय रकनि आचुक थाय 142 नम्बर आबो गणतन्त्र बेलानो हामियाव गलायजाखनि बसाका। अ सालनि पांडाव विशालगढ़ बखास्तेनि 31 जना कक्टमा थुमनाय रक फाइ मानजाखा। ছবি আঁকতে পারে, মুন্সিয়ান আছে এখানে। আপনারা এই 5টা ডাব্লিউ একটা এইচ নিয়ে কিভাবে আর্টিকেলটা সাজাতে পারেন বা টিভির পর্দায় কিভাবে এটাকে ফুটিয়ে তুলতে পারেন, এটাকেই বলা হয় সাংবাদিকের মুন্সিয়ান। আপনাকে তো কেউ পছন্দ করবেন, আপনি আমার বিরুদ্ধে লেখা আমিও পছন্দ করবো না, স্বাভাবিক। কিন্তু আপনার মুন্সিয়ান হবে সত্যের এবং তথ্যের ভিত্তিতে, স্বাধীনতার ভিত্তিতে, নির্ভীকতার ভিত্তিতে, যেখানে প্রাণ ভয় তুচ্ছ। মতভেদ থাকবে, মতবিরোধ থাকবে, গণতন্ত্রে এটাই শ্রেষ্ঠ রাস্তা। যে গণতন্ত্রকে সমৃদ্ধি করতে হলে মতভেদ মতবিরোধের মধ্যে দিয়েই গণতন্ত্র সমৃদ্ধি হয়। এটা আমাদের মধ্যেও আছে, আপনাদের মধ্যেও আছে, কিন্তু এটা কখনোই ওই রকম জায়গায় আপনারা নেবেন না যেখানে আমাদের সমাজ ব্যবস্থার মধ্যে এফেক্ট হয়, সমাজ ব্যবস্থার মধ্যে প্রভাব পড়ে। এবং আপনাদের যে ওয়ার্কশপের কথা বলেছেন, যে এখানে ওয়ার্কশপ বলেছেন আবার উনি আসবেন, ফিরে আবার আসবেন, উনি খুব সুন্দর বক্তব্য রেখেছেন, আমিও শুনছিলাম, কিন্তু সময়টা খুবই সংক্ষিপ্ত। আমারও আরেকটা প্রোগ্রাম আছে, আমিও সুবলদার বক্তব্য থেকে শুনে চলে যাব। শুধু এটাই বলার ওয়ার্কশপ নিয়ে যে সাংবাদিকতার মধ্যে বেসিক আপনার যদি 3টে জিনিস মনে রাখেন, তাহলে দেখবেন আপনি ভালো সাংবাদিক হতে পারবেন। সংবাদটা হতে হবে সত্য, আপনি হতে হবে সৎ।
এই দুটো জিনিস যদি মনে রাখেন এবং যার বিরুদ্ধে খবর করবেন তার বক্তব্য যদি আপনারা নিতে পারেন, তিনটা জিনিস যদি মনে রাখেন, দেখবেন আপনারও ভালো সাংবাদিক হতে পারবেন। একটা সময় দেখবেন সমাজও আপনার কাছ থেকে অনেক বেশি আশা করবে। কিন্তু যদি এইগুলো না আপনারা মানেন, দেখবেন আপনি সাংবাদিক হতে পারেন কিন্তু সমাজ আপনাকে মানবে না। সমাজগুলো কি সাংবাদিকতা করে, সব তো মিথ্যে করে। তো নিজের বিশ্বাসযোগ্যতা, নিজের ক্রেডিবিলিটি সব আপনার কাছে। আপনি কিভাবে নিজেকে সমাজের কাছে তুলে ধরবেন, আপনি কি একজন সৎ সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করবেন নাকি অন্যভাবে নিজেকে প্রতিষ্ঠা করবেন, সেটা আপনাদের হাতে। তো আজকে যারা নতুন প্রজন্ম আসছে তাদের কাছে আমার এটাই বলা, কারণ আমরাও সেগুলো তাদের কাছ থেকে শিখেছি। বিশাল মাইলস্টোন ওনাদের জীবনে সংবাদপত্রে। ওনারা আজকে যখন আমাদের অনেক সময় বকলো, এটা আমরা মনে করি নিশ্চয়ই আমাদের ভালোর জন্য উনি বলেছেন, এটা আমার আগামী দিনে হয়তো কাজে আসবে। আজকে ধরেন হাতে গোনা আমাদের যে কয়েকজন আছেন তাদের মধ্যে সুবলদাই আজকে আমাদের মধ্যে রয়ে গেছেন, যিনি আমাদের এখনো শাসন করেন এবং আমাদের বিভিন্ন কথা বলেন। তো আমরা এগুলো শুনি, এখনো দাদা আসবে শুনলে আমরা একটু দূরে দূরে চলে যাই, কারণ সুবলদা আসছে। এই জায়গাটা কিন্তু আমরা এখনো মেনটেন করি। আমি বলবো আপনারাও এই ধারাতে আপনারা চলার চেষ্টা করবেন, দেখবেন একদিন আপনারাও সঠিক জায়গাতে পৌঁছতে পারবেন সাংবাদিকতা। 180 দেশের মধ্যে 140 জগতে অবস্থানে গেছে। সুইডেন, নরওয়ে অত্যন্ত ছোট রাষ্ট্র, সেই সব দেশে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর ফ্রান্স, কানাডা, এরকম সেই সব দেশ পৌঁছে যাচ্ছে। কিন্তু আমরা প্রতি বছর নামছি, আমাদের স্বাধীনতা প্রতি বছর করব। আমরা সাংবাদিকের কাজ কি? সাংবাদিকের কাজ হলো সমাজে যা হচ্ছে সাংবাদিক হলো তার আয়না। সরকারের সামনে কোনো আয়না থাকে না, সাংবাদিকরা সেই আয়না তুলে ধরতেন কি হয়। সরকার তা দেখে আপনারা জানেন কিনা যায় না, এটা হয়তো নতুন তথ্য। এই রাজ্যে একজন রাজা ছিলেন, তার নাম রাজা কিশোর মালিক। তিনি নিজে গোপনে পত্রিকা পরিচালনা করতেন, টাকা দিতেন একজন সম্পাদকের। কি হতো? ফারসালা রবীন্দ্র ভবন হল নাম্বার 1 মিশন মুকুল এন্ড নিপুণ প্রোগ্রাম সংসে জাখা পান্ডব নগরে ইংগৈ মানজগख्या রুংমন্ত্রী রতনলাল নাথ हास्तेव कताल हापां खाजाकमानि याकुलो कताल खे रुं सुरंगनानि ते रुं फोरोंनानि तांबतां नाहाजाखा आबोनि मुं रिजाखा नतुन दिशा नै पान्डव कक्लाम नारक थानि साका रुं मन्त्रि रतनलाल नाथ ते रुं फोरोंनाय रक ओंखा मुमबाति हाय साक जोंगै गलिवै बुइनो पहर रनाय नै रुं फोरोंनाय रकनि फासिं बरम रुइ कगसाका हापांनि बखाक्तै रुं फोरोंनाय ते सोरोंनाय रकनि बागै दाल बिदाल तांबतां नाहारजाकै तंमानि कग्रकनो बो खुरसावै पान्डव कक्लाम नारखा रुं मन्त्रि আমাদের দেশে বর্তমান স্লোগান এক ভারত শ্রেষ্ঠ ভারত, আত্মনির্ভর ভারত। আমাদের রাজ্যের স্লোগান এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, আত্মনির্ভর ত্রিপুরা। এবং সরকারের বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর এক সমৃদ্ধ এবং আত্মনির্ভর ত্রিপুরা গড়ে তোলার স্বপ্ন বুকে নিয়ে আমরা এগিয়ে চলেছি। এখন এই এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা বা এক ভারত শ্রেষ্ঠ ভারত, এটা করতে হলে কোন জিনিসটার উপর সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে? আমরা বেছে নিয়েছি শিক্ষা। কারণ পৃথিবীর শ্রেষ্ঠ মনীষীরা বলছেন শিক্ষাই একমাত্র পারে সমস্ত কিছুর পরিবর্তন, পৃথিবীটাকে পাল্টে দিতে পারে। এটা এমন এক অস্ত্র এবং দেশ এবং জাতিকে উন্নতির চরম শিখরে দিতে পারে। আমাদের দেশের বিজ্ঞানী এবং প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম বলেছেন, the destiny of the country is being shaped in its classroom.
প্রধানমন্ত্রী চাইছে আমরা যেন পৃথিবীতে বিশ্বগুরুর আসনে বসতে পারি এবং একবিংশ শতাব্দীর যোগ্য যাতে করে তুলতে পারি আমাদের শিশুদের। এটাকে সামনে নিয়ে দেশের প্রধানমন্ত্রী বিজ্ঞানসম্মত এবং আমাদের নিজস্ব ট্রেডিশন ঐতিহ্য এটাকে সামনে রেখে জাতীয়তাবাদের কথা চিন্তা করে এবং আধুনিকতা বিশ্বের সমস্ত কিছু মিলিয়ে নতুন এক শিক্ষানীতি চালু করেছে। একদিকে মডার্ন বিজ্ঞান ভিত্তিক, আরেকদিকে দেশের ট্রেডিশন, এই দুটোকে মিলিয়ে জাতীয় শিক্ষানীতি 2020 চালু করেছে। আমরা এখানে যারা টিচার আছে, আমি প্রথমেই এখানে আমাদের দুজন সেক্রেটারি লেভেলের অফিসার রয়েছে, অভিষেক সিংজি এবং আমাদের সরস্বতী বাবু। আমি আমাদের রাজ্যের প্রাইমারি টিচারদের আমি ধন্যবাদ জানাই। এনসিআরটি একটা বই বের করেছে, আমরা সরকারে আসার পরে আমাদের রাজ্যের 32,000 টিচারকে, প্রাইমারি টিচারকে আমরা ট্রেনিং এর ব্যবস্থা করেছিলাম। কে ট্রেনিং দিয়েছে? এনসিআরটি, উইথ দি হেল্প অফ এনসিআরটি ট্রেনিং দিয়েছে। আমাদের রাজ্যে এই ট্রেনিং সাকসেসফুল হয়েছে। কারা বলছে? এনসিআরটি। তাদের একটা ম্যাগাজিন বের হয়, এটার নাম নিষ্ঠা। নিষ্ঠাতে বলছে, এই ম্যাগাজিনটা যখন বের হয়, এখানে নিশ্চয় শিক্ষকরা জানে, আধিকারিকরা তো জানেই। সেখানে বলছে এনসিটির কর্মকর্তারা কেন্দ্রীয় সরকার বলছে যে ভারতবর্ষে 15 কোটি শিশু আছে এবং আমার জানা মতে এক সংখ্যাটা বাড়তে পারে, 42 লক্ষ প্রাইমারি টিচার আছে সারা দেশে। বলছে কেন্দ্রীয় সরকারকে বলছে আমরা ত্রিপুরাতে এনসিআরটির মাধ্যমে রাজ্য সরকারের সহযোগিতায় আমরা টিচারদের ট্রেনিং দিয়েছি এবং যে মডিউল আমরা করেছি, যে মডিউলের মাধ্যমে সেটা আমরা সাকসেসফুল হয়েছি। কেন্দ্রীয় সরকারকে বলছে তোমরা ত্রিপুরার মডেল টিচার ট্রেনিং মডেল সারা দেশের গ্রহণ করো, সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যাকসেপ্টেড ইট। এর থেকে বড় পাওনা শিক্ষকদের কিছু নেই। আপনাদের মডেলে সারা দেশের প্রাইমারি টিচার ট্রেনিং চলছে, সেন্ট্রাল গভর্নমেন্ট একে অ্যাকসেপ্ট করেছে। তো এটা আপনাদের জন্য বিরাট পাওনা। অতীতে পেয়েছে কিনা জানি না, এটা নিষ্ঠার যে বইটা আছে তার মধ্যে লেখা আছে, এটা আমরা দেখে নেন। সুতরাং এই জন্য আপনাদের ধন্যবাদ জানাই। অর্থাৎ আপনারা পারেন না এই কথা আমি মানতে পারি না, কারণ আপনাদের এটা প্রো এনসিআরটি বিজ্ঞানসম্মত এরা সংস্থা, তারাই বলে দিয়েছে কেন্দ্রীয় সরকারকে এবং কেন্দ্রীয় সরকার করেছে। তো আপনারা একজন ভালো শিক্ষকের গুণ কি আমাদের দেশ ছেলে মেয়েদের প্রজন্মের পর প্রজন্ম ধরে এই দেশ এবং সমাজে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার গুরুত্বপূর্ণ দায়িত্ব আপনারা পালন করছেন। এখন যদি তাকে শিক্ষার্থী ভালো হবে কিনা এটা নির্ভর করে আপনার উপর। ভালো হলে বোঝা যাবে আপনি সঠিক শিক্ষা দিচ্ছেন, খারাপ হলে বোঝা যাবে আপনি সঠিক শিক্ষা দিচ্ছেন না। ঋষি অরবিন্দ বলেছেন, the first principle of true teacher is that nothing can be taught. আপনি কিছু শেখাতে পারবেন না। উনি বলছেন, the teacher is not an instructor or a taskmaster, he is a helper and guide. মেধা ওরও আছে, যে টিচার বেশি তাকে মেধাকে বিকশিত করতে ইজ এ গুড টিচার। এটার জন্য স্লোগান লাগবে না,
স্বামী বিবেকানন্দ বলছে, দেখেন নিশ্চয় স্বামী বিবেকানন্দের বড় আমরা কেউ নই এখানে, বলছে হু ইজ ট্রু টিচার? The only true teacher is he who can convert himself as it were into 1,000% at a moment's notice. The only true teacher is he who can immediately come down to the level of the student and transfer the soul to the student's soul and see the student's eyes and hear through his ears and understand through his mind. Such a teacher can really teach and none else. Phashalo second Freshers Day সংযোজকা নোয়াই হল খুমুলুঙ্গ পান্ডাও নগরে ইংগৈ মানজগৈ খ্যা TTAFDCनि CEM পূর্ণচন্দ্র জমাতিয়াতে TSF ni adong okra tangphang rokbo tongbakhya Shodor East Divisional Committee Degree College te ITI Unit by Second Freshers Day Panda Khumulungni Nuai Holo Songjakha Freshers Songjakmani Naharmung Angkha Rungno Kotora Kotal Rung Shurungnai Rokphani Rokni Sinimung Naharnani te Rung Shurungnai Rokni Rung Shurung Thani Jungjal Tongmarok Khananani te Jungjal Asai Tongmarokno Shupungnani Naharmungbaino o Panda Songjakha ni Shaka TSF ni President Bishu Kumar Dev Burma. Actually, tini second Freshers Meet cultural program organized by Shodor East Division Committee, tai Khumulung Degree College, tai ITI Unit borok by organized khaijak. Actually, sini o Freshers jata social meet sini oboni khlaimani reason tongo. जोंबो बिसि बुरुम बुरुम न खलायो जों TSF जेफ्रुन सिमी आसाय फायो आफ्रुन सिमी न आबा हाइके सिनि कटाल कटाल सरायरक जेटा कलेज लेभेल हाबनाय रक न जों सिनिलायै ताम खलायनके बरंनि विभिन्न समस्या परिया थांखिनि तंमारंनो जों सल्युशन खलायनायनि बागै जों आबा हाइके बरंनो सिनिमुंनावै जों बरंनो एनकारेज खलायो बिलिभ आप खायो जों बरंनो टिसाव फोरोंगो इनके आमते चिनि फोरोंते ताबुक फायनायका चिनि टेसन हयतिनो अनेक बरक लिडारशिप फायका अफिसार कत अंखा गोबांमा जागा ताबुक ओ TSF सामानि न जों ताबुक जे मानि दंमानि जे चिनि दफाना रखाङि दंमानि विभिन्न जागाव जे सामुं तांनाय चिनि TSF न हयतिनो आबो लिडारशिप कासे फायो आबागै चिनि रिजन दंगो अ फ्रेशार्स खायमानि आबागै जों तिनि अर नुवाय हल जों तिनि कुटुम लायो सिनि एक्चुअली जों सारातिरफ्राव सिनि 33 बार 33 टाइम जों फ्रेशार्स मीट खाजाका TSF निङै आबाहायनो खाजागै दङ गोबांमा कलेजआव जों खलाय दङ साइटगै दङ तेबो आबाहायके ताबुक कलेज बांखा जों आगि सिनि सानमनि सिनि चैप्टर अफ डिमान्ड दङ TSF नि जों डिविजन वाइस खलायै बा चिनि टिप्रासा एरियाव जों गोबांमा डिग्री कलेज ITI कलेज PTI कलेज सानमानि ताबुक आ चिन TSM सानमानि न जों ताबो खुमुलुं हायो डिग्री कलेज PTI ITI मानिनो जों तिनि जों तेबो तंथगै जों तिनि ताव तंथगलायो जों हाइब सिमिया तिनि अर डिग्री कलेज खुलुका PTI खुलुका ITI खुलुका हाया अबनो मेकानिजम अबनो बाहायके चालंनाय अजाका तामो ब्रान्च दं नांखो तामो डिपार्टमेन्ट नांखो जों आब्रं तिनि खालखलि सालायनाय आबागै जों तिनि अ कुटुम लायमोन पान्दा आं TSM प्रेसिडेन्ट बिशु कुमार देवबर्मा लाइथानाय सालकिसा सका नतुन नगर आमजायाव गुलि ककमानि पार्टी मुंग खरकनि रमजाकमानि पुलिस बाय आ पार्टी मुंग याक दंग हनै थांनाय सालि हरते खरकनि मानजाक फिउका सदर SDPU नि दैदुल मुंबाय सिनाय हानि आमजायाव नतुन नगर आमजायाव गुलि ककमानि पार्टी मुंनो किटिंगै रमजाखाते खरकनै बरकनि यागो कायसा पिस्टल ते कायसा बुलेट बमानखा खरकनि आसामिनो ग्रेप्तार खलाई तुबुजाखा पश्चिम थानाव रमजानाय रकनि मुंखा सन्दीप कर पार्थ दास बरकनि यागो मानमानि पिस्टल ते बुलेट नतुन नगर आमचाइनि पार्टी मुंगो ककजाक मानिदा आमजुगै नायजाकनाय हेनिबो शाखा पुलिस गुड आफ्टरनुन আমাদের এখানে একটা কেস রেজিস্টার হয়েছিল 169/2022 নতুন নগর বাজার মানে একটা যে ফায়ারিং ইনসিডেন্ট হয়েছিল এর মধ্যে ফার্স্ট ডেতে হ্যাপারনেন দুজন এপি
অ্যারেস্ট হয়েছিল সন্তোষ দাস আর প্রভাকর ঘোষ। এই কেসটার মধ্যে বাকি যে আসামি এফআইআর ছিল তারা ভাগাচ্ছিল, এর মধ্যে কিছু কিছু তো আমাদের ইনভেস্টিগেশন চলছে, কিছু নাম আসছিল, ওদের বাড়িতে রেড কনফিউজটা হচ্ছিল, কিন্তু ওরাও সব মানে রেসপন্ডিং। তো ফাইনালি কালকে একটা খবর এসেছে যে এদের মধ্যে এফআইআর এপি এই এলাকাতে দেখা গেছে। তো অ্যাকর্ডিংলি আমি ওসিপিএস সুকুমার দেব, সেকেন্ড ওসিপি জামাতে আমরা টিম করে কালকে মাঝরাত্রিতে চিনহানির শ্মশান যে আছে কালী মন্দিরের পিছনে, মানে দুজনকে আটক করেছি। এর মধ্যে এফআইআর এপি সন্দীপ কর আলিয়াস আকাশ, বাবার নাম সজল কর, বয়স 27, চিনহানির পিএস এয়ারপোর্টে বাড়ি। তো এফআইআর এপি হচ্ছে ওনাকে অ্যারেস্ট করা হয়েছে। ওনার সঙ্গে পরিতোষ দাস, উনি অ্যারেস্ট হয়েছে প্রান্তোষ দাস। তো ওনার প্রান্তোষ দাস, বাবার নাম পরিমল দাস, ও চিনহানি থানায় পড়ছে। প্রান্তোষ দাসের কাছ থেকে এই সফিস্টিকেটেড একটা পিস্তল, একটা ম্যাগজিন, একটা লাইভ রাউন্ড হচ্ছে। রাউন্ডটা দেখে সেম রাউন্ড বোঝা যাচ্ছে যেটাতে মানে ফায়ারিং হচ্ছে। এটা আমরা এখন এফএসএল পাঠাবো, পাঠিয়ে এই পিস্তল দিয়ে ওই ইনসিডেন্টটা হয়েছে কিনা এটা এখন দিকে এভিডেন্স আসবে। এখন প্রিলিমিনারি ইন্টারোগেশনের মধ্যে যা বুঝলাম যে এই যেটা লাস্টে বলা হয়েছিল যে ইন্টারনাল নেগোসিয়েশন নিয়ে গ্যাংবার ছিল। আর যে ভিকটিম আছে হরিপদ দাস, সঞ্জয় দাস আর সন্তোষ দাস, এরা সব এক গ্যাংয়ে ছিল। এক গ্যাং থেকে আরেক গ্যাং এদিক ওদিক হতে থাকে। এর মধ্যে পার্সোনাল লাইব্রেরিও আছে। এটাতেই এই মানে সূত্রপাত এই ঘটনা। এখন তো জাস্ট স্টার্ট হচ্ছে। আমরা রিমান্ড চাইবো আজকে খবর করে। তো অ্যাকর্ডিংলি রিমান্ডের মধ্যে আরও তথ্য আর আরও কে যুক্ত আছে এটা বেরিয়ে আসে। তো ওরা নিজেরাই কনফিউজ করেছি যে এইটাই ব্যবহার হয়েছে। এটা তো ফরেন্সিক ল্যাব দিয়ে প্রুভ হবে এক্স্যাক্টলি ব্যাপারটা। একটা লাইভ রাউন্ডও পাওয়া গেছে, তো যেটা প্ল্যান ফেসে মনে হচ্ছে যে সেম ক্যালিবারি যে ক্যালিবারি হাতিয়ার ব্যবহার হচ্ছে। এখন আমরা ইন্টারোগেশনে দেখি এগিয়ে আসছে। এখনও 1 মান্থ এই কেসটা হয়নি, ভেরি প্রাইমারি স্টেজ, বাট মেজর অ্যাচিভমেন্ট বিকজ ওয়েপেন প্রবলি আমরা রিকভার করে নিয়েছি। আগে যদি কিছু এর মধ্যে আপডেট থাকে তো সেটা আপনাদের জানার মতো জানাবো। গুলো হয়েছিল পেয়েছি, সেটা দেখে মনে হচ্ছে যে সেম রাউন্ড, মানে সিমেট্রিক্যাল রাউন্ড। টাইপ কি আছে এটা? টাইপ তো অ্যাকচুয়ালি 9mm তো না, ঠিক তার ছোট সাইজটা 7.38 বা এরকম 7.62 কাছাকাছি। অ্যাকচুয়ালি কোনো এখন এটা দ্যাট উইল বি মানে ডিটারমাইন্ড বাই দ্য ফরেনসিক ল্যাব। স্যার এমনি যে ওয়েপনটা রিকভার হয়েছে সেটা মেড কোথায়? sophisticated but locally made. স্যার তার বাড়ি কি আগত মানে চিনাইহানি এলাকা? এয়ারপোর্ট থানা। থ্যাংক ইউ। Cerai busuk no rom premani kok shil jamung bai rom jakha amjani no umar chakra thagu kolaine khuai mohila thana police bai party mo ungkha khuai thana bai khobja purbo sunatola kamini khoroksa umar chakra je id bata samong khlaina thangthani bini busuk no tei thangmani samong bai diponi mai jawoi noko kifili phakya phia bobai baksa kifili phailia busuk abo bai nokni borok naituk tonglaimani jora wono amjani no thagu kolaine 80 boshoni Basudev tatini nokni cheraino kapai phaimani nukha te nogo sakpaiman yaklo sago patimani beba kokno nokni borokno sai khnarekha cherai sago patimani kokrokno khnaoi nukhuni borok kubai bichar manna bagai khwai thanao mamla sikya khwai thanani khwai mohila thanao mamla refer khlai nohorjakha te mohila thanani bukhakte case number 1/2022 U/S 376 A/B IPC and 4 OPOCSO at মামলা সুইজাকা রমফ্রেনাইনি ফাসে তে বাসুদেব তাটিনো গ্রেপ্তার খাই তুবুজাখা ওয়াই ওমেন পিএস একটা রিটেন কমপ্লেন আইছে যে কমপ্লেনেন্ট হইল বনা তাঁতি ওয়াইফ অফ লেট মহেন্দ্র তাঁতি বাড়ি ইস্ট সোনাতলা ওয়াইয়ের আন্ডারে যে ওনার গ্র্যান্ডডটারে নাকি ধর্ষণ করা হয়েছে এরকম অভিযোগ পাড়া প্রতিবেশীর দ্বারা। পাড়া প্রতিবেশী ওনার নাম বাসুদেব তাঁতি, বাবার নাম হাতিয়ার তাঁতি, সেম লোকালি। তো অ্যাকর্ডিংলি ওনার রিটার্ন কমপ্লেনের বেসিস আমরা কেস রেজিস্টার করছি। কেস 2022 খোয়াইমেন কেস, কেস নাম্বার 1
dated 17/11/2022 under section 376 AB IPC and 4 of POCSO. Accordingly, accused person কে আমরা অ্যারেস্ট করেছি, এখন ইনভেস্টিগেশন চলছে। 15 নভেম্বরनि सालो खय महिला थाना फियक जाकमानि आबोनि यागुलो पुलिया रमफ्रे जाकमानि मामलानि बिसिं तिनो सामुं तांनानि जेंजाखा। ब्यूरो रिपोर्ट खुम्पुई। স্বর্ণকমল জুয়েলার্স নবনিবাগী কাইসে পান্ডা সংসাখা এবং খান ধনতেরাস ধন সমৃদ্ধি। অফারটা কিন্তু শুরু হয়ে যাচ্ছে 17 অক্টোবর থেকে 26 অক্টোবর। আপনার জন্য থাকছে এভরি পারচেসে গিফট হ্যাম্পার্স, এছাড়া ডেলি মেগা লাকি ড্রয়ে আছে দুটো স্বর্ণের গোল্ড কয়েন, প্রত্যেক পারচেসে আছে স্বর্ণের মুদ্রা। তেই আসে বায়াখ নরগারা জাগাও মানি মানাই রাংচাকনি বাইনাও 25% के डिस्काउंट तेई हिरानी बायनाओ तंगो 100% डिस्काउंट आसे याखो मेगा लकी ड्र ब तंगनाया लगियो हंखे नरक कचाम रांचाक सलाई कताल हरमा गनां रांचाक नि मानै आबो मानि मानाय तेई नरनि बागै तेबो काहाम काहाम सकात बড় जागोन। স্বর্ণকমল হচ্ছে আমার একটি প্রিয় ব্র্যান্ড। 아니고 한가기 너럭 따무 완축동 정케다 탄동 স্বর্ণকমল জুয়েলার্স নরক যতনা ফাইবেদি ধনতেরাস ধন সমৃদ্ধি ফ্লো। নমস্কার। Mosha mayo
আসলে রবি ঠাকুরই ঠিক বলেছিলেন তার ভাষায়, প্রতিটি শিশু এই বার্তা নিয়ে জন্মগ্রহণ করে যে স্রষ্টা মাননীয় শিক্ষামন্ত্রী শ্রী রতনলাল নাথ মহোদয় মিশন মুকুল উন্মোচিত করলেন। With understanding and numeracy, a national mission on foundational literacy. को बस्ते में रख कर चले हम, उम्मीदों के पथ पर घर से चले हम। বরণ করে नेब
এবং কেন্দ্রীয় সরকার করেছে। তো আপনারা একজন ভালো শিক্ষকের গুণ কি? মোমবাতির মতো, যিনি নিজে পুড়ে অন্যের পথ আলোকিত করে, মোমবাতির মতো। তো আপনারা জানেন যে আমাদের সরকার আসার পরে আমরা একটা সার্ভে করলাম। সার্ভেতে কি দেখলাম? অত্যন্ত হতাশাজনক। কি দেখা যাচ্ছে? ছাত্রছাত্রীদের 67% পাঠ্য বই যে ক্লাসে পড়ছে সেই ক্লাসের পাঠ্য বই অর্থ বুঝে পড়তে পারছে না, রিডিং। আর 81% সাধারণ যোগ বিয়োগ ভাগ করতে পারে না। আমরা অ্যাস্টনিশড। এটা কিভাবে? তাহলে আমাদের টিচাররা কি করবে? বা এতদিন কি পড়িয়েছি আমরা পরবর্তী সময় একটা স্কিম চালু করলাম, নতুন দিশা প্রকল্প। এই নতুন দিশা প্রকল্পের মাধ্যমে এবং সেই প্রকল্পের মাধ্যমে আমরা রাজ্যের মাঝখানে একটু গ্যাপ গিয়েছিল করোনার কারণে, এবং অধিকাংশ শিক্ষার্থীদের আমরা ক্লাস অ্যাপ্রোপ্রিয়েট আমরা করে তুলতে পেরেছি, এবং 94% ভাষাগত বিষয়ে ডেভেলপ করেছে, এবং অঙ্কেতে গণিতে 84% পর্যন্ত আমরা পজিটিভ, যদিও মাঝখানে করোনার কারণে আবার একটু ক্ষতি হয়েছে। তো আমরা এখানে যারা টিচার আছে, আমি প্রথমেই এখানে আমাদের দুজন সেক্রেটারি লেভেলের অফিসার রয়েছে, অভিষেক সিংজি এবং আমাদের শরীন্দ্র বাবু। আমি আমাদের রাজ্যের প্রাইমারি টিচারদের আমি ধন্যবাদ জানাই। এনসিআরটি একটা বই বের করেছে। আমরা সরকারে আসার পরে আমাদের রাজ্যের 32,000 টিচারকে, প্রাইমারি টিচারকে আমরা ট্রেনিং এর ব্যবস্থা করেছিলাম। কে ট্রেনিং দিয়েছে? এনসিআরটি। উইথ দি হেল্প অফ এনসিআরটি ট্রেনিং দিয়েছে। আমাদের রাজ্যে এই ট্রেনিং সাকসেসফুল হয়েছে। কারা বলছে? এনসিআরটি। তাদের একটা ম্যাগাজিন বের হয়, এটার নাম নিষ্ঠা। নিষ্ঠাতে বলছে, এই ম্যাগাজিনটা যখন বের হয়, এখানে নিশ্চয় শিক্ষকরা জানে, আধিকারিকরা তো জানেই। সেখানে বলছে এনসিটির কর্মকর্তারা কেন্দ্রীয় সরকার বলছে যে ভারতবর্ষে 15 কোটি শিশু আছে, এবং আমার জানা মতো এক সংখ্যাটা বাড়তে পারে, 42 লক্ষ প্রাইমারি টিচার আছে সারা দেশে। বলছে কেন্দ্রীয় সরকারকে বলছে, আমরা ত্রিপুরাতে এনসিআরটির মাধ্যমে রাজ্য সরকারের সহযোগিতায় আমরা টিচারদের ট্রেনিং দিয়েছি, এবং যে মডিউল আমরা করেছি, যে মডিউলের মাধ্যমে সেটা আমরা সাকসেসফুল হয়েছি। কেন্দ্রীয় সরকারকে বলছে, তোমরা ত্রিপুরার মডেল, টিচার ট্রেনিং মডেল সারা দেশে গ্রহণ করো, সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যাকসেপ্টেড ইট। এর থেকে বড় পাওনা শিক্ষকের কিছু নেই। আপনাদের মডেলে সারা দেশের প্রাইমারি টিচার ট্রেনিং চলছে, সেন্ট্রাল গভর্নমেন্ট একে অ্যাকসেপ্ট করেছে। তো এটা আপনাদের জন্য বিরাট পাওনা। অতীতে পেয়েছি কিনা জানি না, এটা নিষ্ঠার যে বইটা আছে তার মধ্যে লেখা আছে, এটা আমরা দেখে নেন। সুতরাং এই জন্য আপনাদের ধন্যবাদ জানাই। অর্থাৎ আপনারা পারেন না এই কথা আমি মানতে পারি না, কারণ আপনাদের এটা প্রো এনসিআরটি বিজ্ঞানসম্মত এরা সংস্থা, তারা এই বলে দিয়েছে কেন্দ্রীয় সরকারকে, এবং কেন্দ্রীয় সরকার গ্রহণ করেছে। তো আপনারা একজন ভালো শিক্ষকের গুণ কি?
এটা স্কিমটা কি আমি যতটুকু বুঝেছি, আমি আপনাদের থেকে কম বুঝি কারণ আপনারা শিক্ষক। আপনারা ওয়ানে ভর্তি হলে কোত্থেকে আসে? প্রি প্রাইমারি থেকে, আর কোত্থেকে? অঙ্গনাদি কেন্দ্র থেকে, আর কোত্থেকে? সোজা বাড়ি থেকে। 3টা স্তর থেকে আসছে ওয়ানে। এই জন্য নিপুণ করতে হলো এই যে 3টা জায়গা থেকে আসছে তাদেরকে 2 মাসের একটা কোর্স করে একটা লাইনে ফেলা, যাতে 1 থেকে তারা ইউনাইটেড লিঙ্ক করে দেওয়া, যাতে ধীরে 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 তাদের তৈরি করা যায়, কাজ অ্যাপ্রোপ্রিয়েট করা যায়, সেই জন্য প্ল্যান করছে। আর মুকুলটা অন্যরকম। মুকুলটা হলো অঙ্গনাদি কেন্দ্রের সাথে এখন আমাদের রাজ্যে আমরা বোধহয় 27টা অঙ্গনাদি কেন্দ্রকে আমরা বোধহয় খুব সম্ভব আমরা লিঙ্ক করে দিয়েছি। এর মধ্যে 29টা অঙ্গনাদি কেন্দ্রকে আমরা লিঙ্ক করে দিয়েছি। লিঙ্ক ছাড়াও আমাদের যে স্কুলগুলি আছে, স্কুলের টিচাররা অঙ্গনাদি কেন্দ্র যাবে, গিয়ে অঙ্গনাদি কর্মীদের বুঝিয়ে দেবে কিভাবে তাদের কি করতে হবে, শিক্ষা কিভাবে দিতে হবে, এবং তাদেরকে ট্রেনিংও দিয়ে দেবে। আবার মাঝে মধ্যে অঙ্গনাদি কর্মীরা স্কুলে চলে যাবে, যাতে স্কুলের সাথে তাদের সম্পর্ক একটা গড়ে তোলে, কোনো গ্যাপ যাতে না থাকে। এটা হলো মুকুল। এটাই মুকুল। আমাদের দেশে বর্তমান স্লোগান এক ভারত শ্রেষ্ঠ ভারত, আত্মনির্ভর ভারত। আমাদের রাজ্যের স্লোগান এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, আত্মনির্ভর ত্রিপুরা। এবং সরকারের বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর এক সমৃদ্ধ এবং আত্মনির্ভর ত্রিপুরা গড়ে তোলার স্বপ্ন বুকে নিয়ে আমরা এগিয়ে চলেছি। এখন এই এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা বা এক ভারত শ্রেষ্ঠ ভারত, এটা করতে হলে কোন জিনিসটার উপর সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে? আমরা বেছে নিয়েছি শিক্ষা। কারণ পৃথিবীর শ্রেষ্ঠ মনীষীরা বলছেন শিক্ষাই একমাত্র পারে সমস্ত কিছুর পরিবর্তন, পৃথিবীটাকে পাল্টে দিতে পারে। এটা এমন এক অস্ত্র, এবং দেশ এবং জাতিকে উন্নতির চরম শিখরে দিতে পারে। আমাদের দেশের বিজ্ঞানী এবং প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম বলেছেন, the destiny of the country is being shaped in its classroom. এবং আমাদের দেশের প্রধানমন্ত্রী চাইছে আমরা যেন পৃথিবীতে বিশ্বগুরুর আসনে বসতে পারি, এবং একবিংশ শতাব্দীর যোগ্য যাতে করে তুলতে পারি আমাদের শিশুদের। এটাকে সামনে নিয়ে দেশের প্রধানমন্ত্রী বিজ্ঞানসম্মত এবং আমাদের নিজস্ব ট্রেডিশন, ঐতিহ্য, এটাকে সামনে রেখে জাতীয়তাবাদের কথা চিন্তা করে এবং আধুনিকতা, বিশ্বের সমস্ত কিছু মিলিয়ে নতুন এক শিক্ষানীতি চালু করেছে। একদিকে মডার্ন বিজ্ঞান ভিত্তিক, আরেকদিকে দেশের ট্রেডিশন, এই দুটোকে মিলিয়ে জাতীয় শিক্ষানীতি 2020 চালু করেছে। আমরা সবাই জানি, যদি বিল্ডিং এর বাড়ির ভিতটা শক্তিশালী না হয়, আপনি এটার মধ্যে যদি বিল্ডিং বড় করে তুলেন যে কোনো সময় ভেঙে পড়তে পারে, আপনারা জানেন। এবং যদি ভিতটা শক্তিশালী হয়, যদি দোতলার ফাউন্ডেশন যদি শক্তিশালী হয়, 3 তলা করলেও বিল্ডিং ভাঙে না। সেই রকম শিক্ষার ক্ষেত্রে এই বেসিক ফাউন্ডেশন এটা খুব ইম্পর্টেন্ট। একটু আগে বলেছেন আমাদের অভিষেক সিংজি, যা কিছু হবে 14 বছরের মধ্যে টোটাল কমপ্লিট
8 বছরের মধ্যে 40, 50, 60% চলে যায় এবং 14 বছরের মধ্যে টোটাল ব্রেন ডেভেলপ হয়ে যায়। এই যে এখানে সকালে আমাদের শুরুতে মেয়েরা নাচছে, তাদেরকে যদি আপনি এখন থেকে শুরু করেন এবং তাদেরকে তৈরি করে দিতে পারেন, আপনি 8 পরে তাদের কোনো কোচিং, কোনো এডুকেশন, তারা নিজের ভাবে চলতে পারবে। আপনাদের দরকার শুধুমাত্র ওই জায়গাটা। আমরা এই জায়গাতে আমাদের ঘামতি ছিল, অতীতে যথেষ্ট ঘামতি ছিল। তো আমাদের সরকারি ফাউন্ডেশন এর ব্যাপারে আমরা গুরুত্ব দিচ্ছি, অর্থাৎ রিড টু লার্ন অ্যান্ড লার্ন টু রিড, এই জায়গাটা আমরা যাচ্ছি এবং নতুন শিক্ষা নীতির মাধ্যমকে সামনে রেখেই আমরা এগিয়ে চলছি। এখন এই 14 বছরের মধ্যে এর আগেও এটা আমি কোন ক্লাসে পড়েছি? ক্লাস 1। স্টেজে যারা আছে 1 1 1 1, আমি জানি না প্রি প্রাইমারি পড়েছে কিনা, ওরা ইভেন অঙ্গনাধিকারীও ছিল না। আমি 1-এ পড়েছি, আপনারা কারা প্রি প্রাইমারি পড়েছেন জানি না। এখন বলছে না, 1-এর আগে নার্সারি, কেজি 1, কেজি 2, দেন 1। এবং এই প্রি প্রাইমারিতে কত পার্সেন্ট একটু আগে তথ্যচিত্রে দেখিয়েছে, মাত্র 15%, 15% ছেলে মাত্র প্রি প্রাইমারিতে পড়ছে। বাকি কোথায়? ম্যাক্সিমাম অঙ্গনাধিকারী। সেজন্য সরকার প্ল্যান করছে যে নিপুণের মাধ্যমে হলো যে এটা স্কিমটা কি, আমি যতটুকু বুঝেছি, আমি আপনাদের থেকে কম বুঝি, কারণ আপনারা শিক্ষকের এই আমাদের দেশ ছেলে মেয়েদের প্রজন্মের পর প্রজন্ম ধরে এই দেশ এবং সমাজে যোগ্য করে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার গুরুত্বপূর্ণ দায়িত্ব আপনারা পালন করছেন। এখন যদি তাকে শিক্ষার্থী ভালো হবে কিনা এটা নির্ভর করে আপনার উপর। ভালো হলে বোঝা যাবে আপনি সঠিক শিক্ষা দিচ্ছেন, খারাপ হলে বোঝা যাবে আপনি সঠিক শিক্ষা দিচ্ছেন না। ঋষি অরবিন্দ বলেছেন, the first principle of true teacher is that nothing can be taught. আপনি কিছু শেখাতে পারবেন না। উনি বলছেন, the teacher is not an instructor or a taskmaster, he is a helper and guide. মেধা ওরও আছে, মেধা ওর আছে। যে টিচার বেশি তাকে মেধাকে বিকশিত করতে, ইজ এ গুড টিচার। এটার জন্য স্লোগান লাগবে না। স্বামী বিবেকানন্দ বলছে, দেখেন নিশ্চয় স্বামী বিবেকানন্দ থেকে বড় আমরা কেউ নই এখানে, বলছে হু ইজ ট্রু টিচার? দি অনলি ট্রু টিচার ইজ হি who can convert himself as it were into 1,000% at a moment's notice. The only true teacher is he who can immediately come down to the level of the student and transfer the soul to the student's soul and see the student's eyes and hear through his ears and understand through his mind. Such a teacher can really teach and none else. দাদা একটু আমরা দিই ওয়াইড ক্লোজ অন দাদা দিছো ফোন করছি সিএ টু শিখে গেছে না এদিক দিয়ে না ঘুরতে আসছে ভাবনা করছি সিএ টু তে তো সিএ টু লেখছিস তো আপনি লিখতে তো বলা আছে মামা রিংটা কি ব্রিক
কেন্দ্রীয় সরকারের একজন প্রতিমন্ত্রী, একজন বিধায়ক, মেয়র সহ সাংবাদিকদের মুখোমুখি হয়ে আগরতলা স্মার্ট সিটি সম্পর্কে কিছু বক্তব্য তিনি পেশ করেছেন, যে অনেক কিছু নাকি হয়ে গেছে। এখন প্রশ্নটা হলো, আগরতলা শহর স্মার্ট সিটি হিসেবে ঘোষিত হয় 2014 সালে। 2016 সালে গিয়ে আমরা কি কি বিষয়গুলি এই স্মার্ট সিটির মধ্যে ঢুকবে তা পাঠানো হয়, এবং সেটা পাঠানোর পর কয়েকবারই দফায় দফায় এগুলো পরিবর্তন সংযোজন ইত্যাদি করেন। 16 সালে গিয়ে এটা মোটামুটি একটা চূড়ান্ত অনুমোদন পাওয়া যায়। 50-50 রেশিওতে 1000 কোটি টাকা দেবে, যদিও প্রকল্প আরো অনেক বেশি, যে প্রকল্প আমরা নিয়েছি অনেক বেশি টাকা তখন লাগার কথা। 2017 সালে গিয়ে আগরতলা স্মার্ট সিটির জন্য 192 কোটি টাকা আসে, তখন বামফ্রন্ট সরকার ক্ষমতায় ছিল। আমরা তখন টেন্ডার প্রসেস পুরোদমে শুরু করেছিলাম, প্রজেক্টগুলো কিভাবে কার্যকরী রূপ দেওয়া যায়। এখন দেখা গেল যে দীর্ঘদিন যাওয়ার পরও এই অর্থ কিভাবে ব্যয়িত হয়েছে এবং কোন কোন খাতে কি খরচ হয়েছে, সেদিন শুনলাম 49টা প্রকল্প নাকি কার্যকরী হয়েছে। সেগুলো কি, এটা একটু শহরবাসী জানতে চায়, রাজ্যবাসীও জানতে চায়, যেহেতু আগরতলা শহর একটা রাজ্য কেন্দ্র। আমি যদি শুরুর থেকে ধরি, আগরতলা শহরে আমরা সময় সময়টিকে বড় করেছি এবং নতুন নতুন এলাকা সংযুক্ত করেছি। আমরা বড় সমস্যা ছিল একটা নিষ্কাশনী এবং পানীয় জল। পানীয় জলের ক্ষেত্রে গুরুত্ব দিয়ে তখন গিয়ে আমরা এডিবি টাকায়, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, তাদের টাকায় ট্রান্স 1, ট্রান্স 2, ট্রান্স 3 কাজ দেখে দেখে পরপর 3টি ট্রান্স 1, ট্রান্স 2, ট্রান্স 3 হিসেবে টাকা বাড়িয়ে প্রকল্পের অনুমোদন দেয়, কারণ কাজে তারা সন্তুষ্টি প্রকাশ করেছিলেন। প্রায় 250 কোটি টাকা তখন পাওয়া যায়। তার ভিত্তিতে গিয়ে আমরা আবার কিছু টাকা জেএনএন ইউআরএম প্রকল্পে পাওয়া যায়। আপনারা জানেন বরজলা মালঞ্চ নিবাসে 2টো বড় হয়েছে এবং এগুলি কার্যকরী হয়েছে, এগুলি জল দেওয়া শুরু করেছে। আড়াইলিয়া, জগন্ননগর, সাধুটিলা, দীনদয়াল আশ্রম, এবং এগুলো গিয়ে কার্যকরী হয়েছে। আমরা তখনই জল সরবরাহ, এখান থেকে ট্যাঙ্ক নির্মাণ করে জল সরবরাহ কাজ শুরু হয়। অদ্ভুত ঘটনা হলো 3টা প্রকল্প প্রায় শেষ পর্যায়ে ছিল, যেটা আমরা 2018 সরকার পরিবর্তন আগেই চেষ্টা করেছিলাম শেষ করার জন্য, কিন্তু পারিনি আমরা। শেষ পর্যায়ে ছিল কাজটা। প্রগতি স্কুল সংলগ্ন বাধারঘাট মাতৃপল্লী এবং বর্ডারে রামপুর বিস্তীর্ণ এলাকায় এটা পানীয় জল দেওয়ার কথা ছিল। সেটা সরবরাহ কাজটা এখনো শুরু করেছেন কিনা আমাদের জানা নেই। এই 3টা আজকে প্রায় 4.5 বছর উপর হয়ে গেছে, এখন পর্যন্ত কাজটা শেষ করেছে কিনা জানা নেই। 14টা ওভারহেড ট্যাঙ্ক ছিল, এগুলো প্রায় শেষ পর্যায়ে ছিল, এবং এগুলো সম্পূর্ণ এখন জল সরবরাহ হচ্ছে কিনা বা শহরবাসী জল পাচ্ছে কিনা সেটা বলতে পারবেন। এখানে আরও 2টো, যেটা এই যে এগুলো করার পর আন্ডারগ্রাউন্ড লাইনও আমরা করেছি মিডিল সিটিতে। এখানে আপনারা জানেন যে আমাদের সোর্স 2টো, একটা হলো কলেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট, আর একটা হলো গিয়ে বটদলি ট্রিটমেন্ট প্ল্যান্ট। এই 2টো প্ল্যান্টকে আপগ্রেড করার জন্য, উন্নত করার জন্য স্যাংশন ছিল। এই কাজ আদৌ শুরু হয়েছে কিনা আমার নজরে পড়েনি, যেগুলো আপনাদের দৃষ্টিতে নজর। বিদ্যুৎ ক্ষেত্র, বিদ্যুৎ, এখানে আমরা নিগম তৈরি করি 2005 সালে, এবং কেন্দ্রীয় সরকারের নির্দেশ অনুযায়ী করলেন। আমরা সেন্ট্রাল প্রজেক্ট দেবে না। নিগম করার পর নিগমের কাছে চ্যালেঞ্জ ছিল সমস্ত এলাকায় বিদ্যুৎ পৌঁছে দেওয়া ত্রিপুরা রাজ্যে। আমি জানার জন্য বলছি, 1118টা গ্রাম পঞ্চায়েত ভিলেজ কমিটি ছিল, তার মধ্যে মাত্র 11টা ভিলেজ কমিটিতে কাজ চলছিল, তখন শেষ করতে পারিনি আমরা। 11টা ভিলেজ কমিটি, গ্রাম পঞ্চায়েত 100% কমপ্লিট ছিল তখন। ভিলেজ কমিটিও 597টা না কত 87টা, 587টা ভিলেজ কমিটি, 11টাতে শুধু কাজ বাকি ছিল, সেই কাজটা চলছিল। এই ছিল বিদ্যুতের অবস্থা। এবং তার সঙ্গে বিদ্যুতের লাইন সম্প্রসারণ করতে বিদ্যুতের চাহিদা পূরণের জন্য রুকিয়াকে আমরা উন্নত করেছি, নতুন টারবাইন বসিয়েছিলাম, বরমুড়াতে নতুন টারবাইন আমরা বসিয়েছি, পালাটানা প্রজেক্ট চালু হয়েছিল, এবং তার সঙ্গে চালু হয়েছিল মনারচক প্রজেক্ট। আপনারা জানেন
এবং শুধু তাই না, এই যে আরসিনগর আমাদের রামচন্দ্রনগর, এখানেও কিন্তু গ্যাসের যে হিট এটাকে ব্যবহার করে আরো 56 মেগাওয়াট এডিশনাল বিদ্যুৎ উৎপাদন হয়েছিল। এটা আমরা করিয়েছিলাম সেন্ট্রাল গভর্নমেন্টকে নিপকো দিয়ে। এতে আমাদের রাজ্য উদ্বৃত্ত হয়েছিল। আমরা বাংলাদেশেও বিদ্যুৎ বিক্রি করেছি এবং বিদ্যুৎ উদ্বৃত্ত যে বিক্রি করে যে টাকা, সেই টাকা দিয়ে আমরা যারা গরিব মানুষ, সাধারণ মানুষ যারা সস্তায় বিদ্যুৎ পেয়েছেন, ক্রস সাবসিডি যেটাকে বলা হয়, এই ক্রস সাবসিডি দেওয়া হয়েছিল এবং একটা লিমিটের মধ্যে ছিল তখন দামটা। কিন্তু এবং এটা বলতে কোনো দ্বিধা নেই, আমরা যখন গভর্নমেন্ট যায় প্রায় এদের 300 কোটি টাকার উপর ফান্ড ছিল নিগমে। তো আজকে আমি যা শুনছি নিগমে, আপনারা খোঁজ খবর নিয়ে দেখতে পারেন, সেই নিগম নাকি এখন একেবারে দেনায় নিমজ্জিত হয়ে গেছে। যে যেখান থেকে বিদ্যুৎগুলো কিনে আনছেন তার অর্থ দিতে পারছেন না টাইমলি, তার জন্য প্রচুর পরিমাণ পেনাল্টি দিতে হচ্ছে। এই পেনাল্টি দিলে কিন্তু এটা গিয়ে গ্রাহকের উপরই পড়বে, কারণ বিদ্যুতের যে কোনো খরচ সবটাই কিন্তু গ্রাহকের উপর গিয়ে পড়ে। এবং এটাই কিন্তু রেগুলেটরি কমিশনের যে নিয়ম, যারা বিদ্যুতের দাম নির্ধারণ করে সেটা সিস্টেম। তো স্বাভাবিক কারণ এখানে পেনাল্টি যদি দেয়, পেনাল্টির দায়ভার কিন্তু গ্রাহককে বহন করতে হবে। এখন শুনলাম বিরাট পরিমাণ টাকা ঋণগ্রস্ত নিগম এখন ঠুকছে। কেন একটা চালু সংস্থা এই জায়গায় গেল, সরকার সেখানে তার কোনো নিয়ন্ত্রণ থাকবে না? এটা কি হয়? সরকারের তো একটা নিয়ন্ত্রণ থাকা উচিত ছিল। আজকে নিগমের অবস্থাটা কি, বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা কিরকম, পরিবাহী ব্যবস্থা কিরকম এবং বন্টন ব্যবস্থা কিরকম, উৎপাদন ব্যবস্থা কিরকম, এটা রাজ্যবাসী তার অভিজ্ঞতা নিজেকেই দেখতে পাচ্ছেন। এই পরিস্থিতির মধ্যে সবচেয়ে যেটা মারাত্মক, আমাদের স্টেটের প্রজেক্ট থাকতে হবে। কি কাণ্ড, সবটা সেন্ট্রাল প্রজেক্টের উপরে ডিপেন্ড করলেও রাজ্যের কিছু থাকবে না। আমরা কিন্তু লড়াই করে তখন আমাদেরকে বলেছিল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যে পালাটারা হয়ে গেছে, আর কোনো প্রকার তোমরা স্টেট কিছু দরকার না। আমরা বলছি নো, আমাদের স্টেটের প্রজেক্ট আমাদের নিজের হাতে থাকতে হবে। বর্মুরাকে আপগ্রেড করার জন্য একটা প্রজেক্ট এবং রুখিয়াকে আপগ্রেড করার জন্য, এটা কি, এটা কিন্তু গ্যাস লাগবে না, এই হিটটা যেটা বের হয় হিট থেকে বিদ্যুৎ উৎপাদন হবে এবং কম্বাইন সাইকেল এটাকে বলা হয়। এই কম্বাইন সাইকেলে কনভার্ট করলে আমরা আরো এডিশনাল খরচ লাগবে না, শুধু ইনিশিয়ালি টারবাইনটা বসাতে খরচ। এতে কি আমরা আরো 60 মেগাওয়াট বিদ্যুৎ উদ্বৃত্ত পেতাম। সোজা কথা না, 60 মেগাওয়াট বিদ্যুৎ উইদাউট ফুয়েল, শুধু হিটটাকে ব্যবহার করে। এই দুটো প্রজেক্ট আমরা জমা দিয়েছিলাম, এটা প্রায় ফাইনাল স্টেজে ছিল, একটা রুকিয়া একটা বর্মন। এখান থেকে আরো 60 মেগাওয়াট বিদ্যুৎ আমরা পেতাম, কিন্তু একটা প্রজেক্টও আজ পর্যন্ত স্যাংশন আনতে পারেনি। কেন? প্রায় 5 বছর তো হয়ে গেছে। ডাবল ইঞ্জিনের সরকার, কেন্দ্র রাজ্যে একই সরকার, এবং বলেছে টাকার কোনো অভাব হবে না, কলসি ভর্তি টাকা পাঠিয়ে দেবেন, এই তো বলেছিলেন। তাই কেন টাকা আসলো না, কেন এই দুটো প্রজেক্ট কাজ হলো? উল্টো এখন শুনতে পাচ্ছি এই দুটো প্ল্যানকে কোন সেন্ট্রাল যে সংস্থাগুলো আছে, এনটিপিসি, এনএসপিসি, এই জাতীয় যে অর্গানাইজেশনগুলো আছে, বা নিপকো তো একটা অংশ শেয়ার বিক্রি করে দিয়েছে, পাওয়াটা না, এই জাতীয় সংস্থার সঙ্গে মানে একত্র করে দেওয়ার একটা চিন্তা ভাবনা তারা করছে। এটা হওয়া উচিত না। রাজ্যের নিজস্ব একটা সম্পদ থাকা উচিত। বিদ্যুৎ ক্ষেত্র এটা খামখেয়ালি ক্ষেত্র না, সভ্যতা বিকাশের প্রধান শর্ত। এবং জমি এবং দৈনন্দিন জীবনযাত্রার ক্ষেত্রে বিদ্যুৎকে বাদ দিয়ে 1 ইঞ্চি দেওয়ার সুবিধা নেই সমস্ত ক্ষেত্রে। এই ধরনের ক্ষেত্র সম্পর্কে রাজ্যের হাতে এটা আরো স্ট্রেংথেন হওয়া উচিত। কিন্তু এই দুটো প্রজেক্ট সম্পর্কে কিচ্ছু করলেন না। 3rd ইউনিট বসানোর কথা ছিল পাল্লাটানায়, আমাদের সঙ্গে কথাবার্তা হয়ে গেছিল। প্রথম টারবাইন, দ্বিতীয় টারবাইন চালু হয়েছে আমাদের সময়। 3rd ইউনিট বসে এখান থেকে আমরা আরো বেশি বিদ্যুৎ পেতাম। আজও সেই 3rd ইউনিটের পাল্লাটানা কোনো কাজ কিছু হয়নি। এরপরে যেটা সবচেয়ে বড় রাজ্যের একটা গুরুত্বপূর্ণ যেটা হলো এই ডম্বুর শুধু এটা জলবিদ্যুৎ কেন্দ্র না, এই ডম্বুরের জলাশয় থেকে জল পায় আমাদের কৃষি, একেবারে আপ টু সোনামুড়া বাংলাদেশ বর্ডার পর্যন্ত, এবং খাওয়ার জল পায়। পালাটানা প্রজেক্ট, মনারচক প্রজেক্টের জন্য জল সেখানে ব্যবহৃত হয়। মানুষের জলের যে দরকার সেটা কুমুদি নদীর থেকে প্রবাহিত হয়। জলাধারটা অনেক পুরনো হয়ে গেছে। আমরা একটা প্রজেক্ট দাখিল করেছিলাম এনএসপিসি সাহায্য নিয়ে, সেন্ট্রাল গভর্নমেন্টের যে অর্গানাইজেশন, ন্যাশনাল হাইড্রো পাওয়ার কোম্পানি, 100 কোটি টাকার একটা প্রজেক্ট আমরা দাখিল করেছিলাম, যে জলাশয়টা যাতে গভীরতা বাড়ানো যায়। নাম্বার 1, 2 বাঁধটাকে সংস্কার করা, 3 টারবাইনটা চেঞ্জ করা। তাতে এখান থেকে আমরা, এখানে কিন্তু কোনো খরচ নেই, জল দিয়ে তো আপনারা জানেন খরচ নেই। এখান থেকে যদি এই টাকাটা পাওয়া যেত তাহলে সেখানে কিন্তু এটা ফাইনাল স্টেজে ছিল। এই প্রজেক্টটা তারা
নীতিগতভাবে মেনে নিয়েছিলেন যে ঠিক আছে তোমাদের প্রজেক্টের সঙ্গে একমত, নীতিগতভাবে তারা মেনে নিয়েছিলেন, বলছে টাকা সংস্থান আমরা করব, এই প্রজেক্টটা তাহলে এখান থেকে অতিরিক্ত আমরা 10 থেকে 15 মেগাওয়াট বিদ্যুৎ পেতাম। এবং এটা বলতে কোনো আপত্তি নেই, আমি জানি না এখন কত, তখন কস্টিং ছিল 62 পয়সা, 1 ইউনিট বিদ্যুৎ উৎপাদনের খরচ 62 পয়সা তখন কস্টিং ছিল, প্রায় সস্তা, এর চেয়ে সস্তা তো হতে পারে না। এবং এই কারণে কিন্তু এটা এখন শুনতে বললাম, আমি সেদিন প্রেস মিট করেছেন বিদ্যুৎ সচিব, পত্রিকাতে দেখলাম, গতকালের পেপারে বোধ এটা উঠেছে, দেখলাম যে এখানে নাকি কি 130 একটা পেপারে দেখলাম, একটা 160 মেগাওয়াট এখানে কি একটা প্রজেক্ট করবে, এটি কি একটা পেপারে দেখেছি ফ্লোটিং পাওয়ার প্লান্ট, আর একটা দেখেছি ডেটিং পাওয়ার প্ল্যান্ট। অ্যাকচুয়ালি বুঝতে পারিনি বিষয়টা কিটা, আমার মনে হয় যেটা সোলার এনার্জি হলে হতে পারে সেই টাইপের কিছু। এটাও কিন্তু আমরা সার্ভে করেছিলাম, এনটিপিসি এনএসপিসি কিন্তু সার্ভে করেছিলাম। আমরা বলেছি যে জলটাকে কোনো প্রকার সমস্যা তৈরি না করে, কারণ এই জল দিয়ে মাছের উৎপাদন হয়, এই জল দিয়ে কয়েকশো পরিবার বেঁচে আছেন, কিন্তু মাছ ধরে তারা পরিবার চালান, কাজে জলটা কোনো এফেক্ট যাতে না হয়। সেখানে গিয়ে সাইডে যদি বসাতে চায়, পারগুলিতে যদি কোনো বসাতে চায়, সেই ধরনের প্ল্যান্ট করতে চায়, আমাদের কোনো আপত্তি নেই। এটা যদি এখনো এই কাজ শেষ করতে পারবো না, এই টাকা তো স্যাংশন ছিল অনেক আগে, এবং 4.5 বছর উপর হয়ে গেছে সরকার এসছে, এখন পর্যন্ত কেন এই দুটো শেষ হয়? এই দুটোকে আপগ্রেড না করলে তাহলে জলটা আসবে কোথেকে? জল তো আসতে গেলে সেই দুটোকে আপগ্রেড করতে হবে, কলেস্ট্রিল এবং বর্তমানে ট্রিটমেন্ট প্লান্টকে। এটা কিন্তু ছিল, সেটা কতটুকু হয়েছে তারাই বলতে পারবে। ডিপ টিউবওয়েল তখন 22টা হয়েছিল 24টার মধ্যে, আর বাকি দুটো শেষ হয়েছে কিনা তারা বলতে পারবেন। আপনারা জানেন যে আগরতলা শহরে এখন ফ্ল্যাট বাড়ি নির্মিত হচ্ছে, বহুতল বাড়ি, জনসংখ্যা বাড়ছে, তার সঙ্গে সাযুজ্য রেখে জলের যেখান থেকে জলটা পাওয়া যাবে সেটাকে যদি বড় না করতে পারে, এবং যদি নতুন ধরনের সেখানে গভীর নলকূপ খনন করা, সোর্সগুলিকে কাজে না করতে পারে, সমস্যা হয়ে যাবে। আমি প্রশ্ন করে বলছি, বরমুড়াতে একটা প্লান্ট করবে, সেখানে রিজার্ভার নির্মাণ করে ওখান থেকে পাইপ কেটে জল নিয়ে আসবে, অনেক কিছু ফলাও করে প্রচার করে যে তা কি হয়েছে, কতটুকু হয়েছে রাজ্যবাসী জানে না, এবং এখনো আগরতলাবাসীও জানে না। এটা আমার মনে হয় এটা কোনো প্রকার প্রকল্প হাতে নিয়েছে কিন্তু হয়েছে কিনা এটা নেই। যদিও এটা খুব কঠিন, যত সহজে বলেছেন বিষয়টা কিন্তু অত সহজ না, কিন্তু সেটা এখন হয়নি কিছু, আমার নজরে পড়েনি, এবং আমাদের রাজ্যবাসী বা শহরের যারা আমাদের নাগরিক তাদেরও নজরে পড়েনি। এখন এই যে জনসংখ্যাটা বাড়ছে, তার সঙ্গে সাযুজ্য রেখে খাওয়ার জন্য ব্যবস্থা তো করতে হবে। এই যে ফ্ল্যাট বাড়িগুলো নির্মিত হচ্ছে এবং নতুন নতুন লোক সেখানে আসছে, এলাকার সংশোধিত হয়েছে, এবং এটা যদি ইমিডিয়েটলি ব্যবস্থা না হয় কঠিন হয়ে যাবে। সেম আরেকটা প্রকল্প এই বামফ্রন্ট সরকারের সময়টা আমরুত এসেছিল, 163 কোটি টাকার মতো স্যাংশন ছিল, টাকাও কিছু পাওয়া গিয়েছিল। এখানে কিন্তু পানীয় জলের এক্সটেন্ডেড এরিয়াতে পানীয় জলের রিসোর্স করার জন্য সেখানে টাকা ছিল। এই কাজটা কতটুকু সম্পূর্ণ হয়েছে, 1-2টা হয়তো বা বর্ষ বলে, বাকিগুলো তো আমাদের নজরে আসেনি। এবং এই হলো গিয়ে পানীয় জলের অবস্থাটা। এবং এখানে যদি দেখা যায় যে 65% ও 35% ছিল 2F, এটা দিয়ে আমরা কিছু শহরটাকে পরিচ্ছন্ন রাখার কাজ করতাম, এটাকে করে দিয়েছেন 50-50 করে দেওয়াতে ম্যান পাওয়ার কমে গেছে, এখন তো কাজই পাচ্ছে না, 20-25 দিনে বেশি কাজ পাচ্ছে না 2F। এবং এখান থেকে যে টাকাটা থাকতো সেই টাকা দিয়ে কিন্তু শহরের এই যে গলি পথগুলো, কংক্রিটের যে রাস্তাগুলো, এই টাকা থেকে করা হতো। এবং এই টাকা যদি না আসে তাহলে সেখানে নতুন গলিপথ নির্মিত হবে না, গলিপথের রাস্তাগুলি খারাপ হয়ে সেগুলি মেনটেন্যান্সও করা যাবে না, এবং বহু রাস্তা খারাপ হয়েছে যেগুলো এখন কোনো মেনটেন্যান্স নেই। টুটুর প্রকল্প ছিল, আগরতলা শহর অবস্থা খুবই খারাপ, জানেন, যানবাহনের সংখ্যা পাল্লা দিয়ে বাড়ছে, এগুলো দাঁড়াবে কোথায়? ওল্ড মোটর স্ট্যান্ড, পুরাতন মোটর স্ট্যান্ড যেটা, এটার একটা প্রকল্প ছিল স্মার্ট সিটির আওতায়। আমি দেখলাম মাত্র এটা কি ফাউন্ডেশন স্টোন দিয়ে করেছে, কে করবে প্রকল্প, কিভাবে হবে, কোথেকে আসবে অর্থ, এটা কিন্তু এখনো জানতে পারিনি আমরা। সেই এখানে বটতলা যে টিআরটিসি জায়গা আছে, এখানে কিন্তু পার্কিং একটা জোন করার কথা ছিল, মাল্টি স্টোরি বিল্ডিং করে এখানে কার পার্কিং ব্যবস্থা করা, বাইক পার্কিং এর ব্যবস্থা করা, ওই মোটর স্ট্যান্ডও করা। এই প্রকল্পগুলো তেমন কোনো কিছু তারা এখনো করতে পারেনি। কাজে স্মার্ট সিটির মধ্যে এগুলি সব করে ফেলেছেন, কি করে তারা বলছেন এটা বুঝতে পারলাম না। সেই আমরা যদি লক্ষ্য করি, জল নিষ্কাশনের সঙ্গে ব্যবস্থাপনা, এটা আরো বেশি উন্নত করার দরকার, কারণ আমি শহরে জল জমা যায় সেগুলিকে 1-2টা পাম্প বসিয়েছেন, আরো কিছু পাম্প বসানোর প্রকল্প ছিল, সেটাও তারা করে উঠতে পারেনি। এখন এই যে 18টা জলাশয় ধরা ছিল, যে জলাশয়গুলি জবরদখল হয়ে গেছে, জলটা ব্যবহার করা যায় না, যেমন আপনারা জানেন ডিমসাগর আমরা করেছি, এরকম কুমাইটিরা,
এগুলো করেছে। এই ধরনের 18টি জলাশয় কিন্তু স্মার্ট সিটির মধ্যে ঢুকিয়ে সেটা করার কথা। কলেজ স্ট্রিটের এটা বোধহয় কাজ শুরু হয়েছে, বাকি একটা বোধহয় করেছে। বাকি যে 18টা জলাশয়ের মধ্যে বাকি জলাশয়গুলি কিন্তু এগুলিকে সংস্কার করে জলটাকে ব্যবহারযোগ্য করে তোলা এবং সেখানে আবার মানুষ যাতে হাঁটাচলা করতে পারে সেটাকে সাজিয়ে তোলার যে কাজ, এটা কিন্তু আমাদের নজরে পড়েনি, কিন্তু এটা 18টা জলাশয় সেখানে ধরা ছিল। কভার ড্রেন আপনারা জানেন যে বর্ডার গোলচক্কর থেকে ফায়ার সার্ভিস পর্যন্ত এটা আমাদের সময় কমপ্লিট হয়েছে। বাকি অংশটা আজকে 4.5 বছর উপর এখন পর্যন্ত বাকি অংশটা শেষ হয়নি, আপ টু ফায়ার সার্ভিস এই গোলচক্কর থেকে এই কাজটা এখনো তারা শেষ করতে পারেনি কভার ড্রেনে। এবং ফুটপাথগুলো একটু উন্নত করার কথা ছিল, সবগুলো শেষ করতে পারেনি। তাহলে পরিষেবার মান উন্নত হয়নি, কিন্তু ফিগুলো সেখানে বাড়িয়ে দিয়েছে। তাহলে তার সঙ্গে সাজুজ্য রেখে পরিষেবার মানটা উন্নত হওয়ার কথা, কিন্তু পরিষেবার মান উন্নত হয়েছে কিনা শহরবাসী সেটা বলতে পারবেন। এবং বিদ্যুতের উপরও সেখানে সেচ বসিয়ে দিয়েছেন। উড়াল পুল নির্মিত হয়েছে, বিবেকানন্দ ময়দানের পাশে দ্বিতীয় সেতু নির্মিত হয়েছে। এরপরে আগরতলাতে এই ধরনের কোনো প্রকল্প, একটা স্মার্ট সিটি মানে কি, এবং সেখানে ট্রাফিক ব্যবস্থাকে উন্নত করতে গেলে এই ধরনের প্রকল্প আরো এক দুইটা ভাবা উচিত ছিল। এবং সেখানে ট্রাফিক ব্যবস্থা যাতে গাড়িগুলি যাতে স্মুথলি চলতে পারে, মানুষের যাতে কোনো অসুবিধা না হয় এবং যাতায়াত ব্যবস্থা যাতে বিঘ্ন না ঘটে, সেটা মাথায় রেখে আর কোনো প্রকল্প কিন্তু আজ পর্যন্ত সাবমিট করেছে কিনা, স্যাংশন এনেছে কিনা রাজ্যবাসীর নজরে পড়েনি এবং আগরতলাবাসীর নজরে সেটা আসেনি। কিসের ভিত্তিতে বলছেন? আপনারা জানেন যে এখানে উড়াল পুল নিয়ে অনেক কথাবার্তা হয়েছে, কিন্তু উড়াল পুল চলছে, এটা যে কতটুকু প্রয়োজন ছিল এখন কিন্তু সেটা উপলব্ধি করতে পারছে মানুষ। এবং বিবেকানন্দ ময়দানের পাশে দ্বিতীয় সেতু চালু হতো, সেই সুবিধা হয়েছে। আবাসন বলছে 42,896টা এসছিল স্যাংশন, এটা আমাদের সময়। তখন আমরা কাজ শুরু করেছিলাম 34,055টা। এরপর দ্বিতীয় পর্যায়ে আরেকটা স্যাংশন আসে 27,529। এবং এই আবাসনগুলো যদি নির্মিত হতো, সকল মানুষ যদি আবাসনটা পেতেন, তাহলে আবাসনের সমস্যা বড় বেশি থাকার কথা ছিল না। এবং এইটাও কতটুকু হয়েছে তার হিসাবটা কিন্তু পরিষ্কারভাবে নজরে আসেন। যারা গরিব মানুষ, যারা আবাসন এবং সরকারি জায়গায় যারা বসবাস করে, সেই জায়গা যদি সরকারি কোনো কাজে না লাগে, যে লোকটা বসবাস করছেন সেখানে তাকে জমি বন্দোবস্ত দিয়ে দেওয়া, আবাসনের ব্যবস্থা করে দেওয়া এটা উচিত ছিল। এবং এখানে আরেকটা বিষয়, শৌচাগার, এটা আমরাই লড়াই করেছিলাম টিউবলার থেকে, 4,000 টাকা দিয়েছিলাম, আমরা বলছি নো, এটা যে হবে না। পরে এটাকে 12,000 করেছিল শৌচাগারের জন্য মানুষকে সাহায্য প্রদান করা। আপনারা জানেন যে আগরতলা শহরে এই যে কাটা খাল, এটার জন্য একটা প্রকল্প তৈরি হয়েছিল, ফাইনাল স্টেজে ছিল সেটা। কাটা খালটাকে পাকা করা হবে এবং সেটাকে পাকা করে উন্নত করা হবে যাতে জল নিষ্কাশনী ব্যবস্থাটা শক্তিশালী হয়, নোংরা আবর্জনা যাতে সেখানে না জমে, পরিবেশটা যাতে ভালো থাকে, সেই দৃষ্টিভঙ্গিতে 100 কোটি টাকার উপরে খরচ হতে পারে একটা প্রজেক্ট তৈরি হয়েছিল। সেই প্রজেক্টটা কাজ শুরু হয়। তখন প্রশ্ন উঠেছিল যে কাটাখালের উপর এবং বাঁধের উপর যারা আছে গরিব মানুষ, এদেরকে কি করা হবে, তাদের সম্পর্কে তখন কথা হয়েছিল মাল্টি স্টোরি বিল্ডিং করে, বহুতল বাড়ি নির্মাণ করে তাদেরকে পুনর্বাসন দেওয়া। এই কাজটা কিন্তু আমরা হাতে নিয়েছিলাম। আপনারা জানেন কুরখাবস্তি এলাকাতে বিবেকানন্দ আবাসন 256 পরিবার আমরা দিয়েছিলাম, জিবি এলাকার থেকে নিয়ে এসে, কুমারী ডিলের থেকে নিয়ে এসে 256 পরিবার। এবং রাধানগরে দিয়েছি আমরা 192 পরিবার, এবং জয়নগরে দিয়েছি 192 পরিবার। টোটাল 640টি পরিবারকে ফ্ল্যাট দেওয়া হয়েছে, বাড়ি না, ফ্ল্যাট পেয়েছেন তারা বহুতল বাড়ি করে। কিন্তু এই প্রায় 5 বছরের কাছাকাছি হয়ে গেছে, একটা বহুতল বাড়ি গরিব মানুষের জন্য, যারা বস্তিবাসী তাদের জন্য একটা ফ্ল্যাট বাড়ি স্যাংশন আনতে পেরেছেন, একটা ফ্ল্যাট করে তাদেরকে পুনর্বাসন দেওয়ার জন্য। এই যে বাঁধটা এখন ফ্ল্যাট, আমাদের আগরতলা শহর কিন্তু ফ্ল্যাটের মধ্যে আছে, বাঁধ 17 কিলোমিটার বাঁধ। এই বাঁধের মধ্যে নাই করে 1,500-এর মতো পরিবার আছে, বাঁধের আশপাশ 1,500 আমরা সার্ভে করেছিলাম সেটা। এই যে 1,500 পরিবার যারা আছে তাদেরকে ফ্ল্যাট বাড়িতে ঢুকিয়ে বাঁধটাকে একটু উঁচু করতে হবে, তাকে উন্নত করতে হবে, কারণ বাঁধটা যাতে ফ্ল্যাটের হাত থেকে আগরতলা শহরকে রক্ষা করা যায়, বন্যায় যাতে বিধ্বস্ত না হয়। এবং সেখানে গিয়ে এই ফ্ল্যাট বাড়ি নির্মাণ করে গরিবদেরকে ঘর দেওয়ার যে কাজ, ফ্ল্যাট দেওয়ার যে কাজ, একটাও তো আনতে পারেনি, একটাও তো স্যাংশন এসেছিল আমাদের নজরে পড়েনি।
তাহলে এই যে বস্তিবাসী যারা আছেন তাদের ব্যাপারটা কি হবে, এটা সম্পর্কে কোনো প্রজেক্ট তারা হাতে নিতে পারেনি এবং কাজও করেনি, এই লোকে অবস্থাটা। এবং শুনেছেন লাইট হাউস, আপনারা শুনেছেন, পট্টপুটিয়ে দেখেছি কি হয়েছে। এটা লাইট হাউস তো অ্যাকচুয়ালি যারা বস্তিবাসী তাদের জন্য না, এটা হলো লোয়ার মিডল ক্লাস যারা, মানে নিম্ন আয়ী যারা, এই একটু আয়ের দিক থেকে যারা নিম্ন আয়ী, তাদের ক্ষেত্রে গিয়ে এটা করা হয়েছে। এবং এখানে লাইট হাউসের মধ্যে তো অ্যাকচুয়ালি যারা হকার বা গরিব মানুষ যারা আছেন, যারা বস্তিবাসী, তারা কিন্তু এই চান্সটা পাবে না, তাদের সেই অর্থও নেই, সেই টাকাও তারা দিতে পারবে না। এবং লাইট হাউসেরও কি অবস্থা সেটাও তো আমাদের এখন পর্যন্ত অস্পষ্টতায় ভুগছেন এই অবস্থাটা। এই পরিস্থিতি চলছে এবং সেখানে রাস্তাগুলো দখল হয়ে যাচ্ছে, ফুটপাথ দখল হচ্ছে, মোটর স্ট্যান্ডগুলোর খুব খারাপ অবস্থা, এবং আগরতলা শহরের যানবাহন যে এখন চলাচল করছে অবস্থা কিন্তু ভালো না। আপনারা বুঝতে পারছেন যারা নাগরিক আগরতলা শহরে বসন, পার্কিং দ্রুত ডিক্লেয়ার করবে, কারণ এটা 2016 সালে অলরেডি সেন্ট্রাল যে আইন, সেই আইনটা কার্যকরী হয়েছে এবং সেখানেই ঘোষণা করা আছে, নির্দিষ্ট করে বলতে হবে কোনটা হবে পার্কিং জোন, কোনটা হবে গিয়ে সেখানে এই যারা হকারে কাজ করেন হকারদের জন্য একটা জোন। সেই জোনটাকে করতে গেলে কমিটি থাকবে, একটা কমিটি সেটাকে চূড়ান্ত করবে। কমিটি মানে ওইখানকার নাগরিকদের প্রতিনিধি এবং যারা হকারি করেন তাদের প্রতিনিধি, সরকারি প্রতিনিধি, সেই কমিটি সেটা চূড়ান্ত করবেন এবং সেখানে তাদেরকে লাইসেন্স দিয়ে বসিয়ে দেবেন, এটা হলো নিয়ম। কিন্তু এটা না হয়ে আগরতলাতে কিন্তু এখন একটা সিস্টেম নেই। আপনারা দেখছেন কি অবস্থা এখন। এই যদি চলতে থাকে এই সমস্যাটা কিন্তু তীব্রতা বাড়বে। আমরা চাই একটা স্থায়ী সমাধান হোক এবং এটার জন্য একটা প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হোক। দরকার লাগলে আরো কিছু মার্কেট নির্মাণ করে সেটাকে একটা জায়গাতে এনে যাতে একটা নিয়ন্ত্রণে নিয়ে আসা যায় সেটা দেখা। আর তার সঙ্গে মোটর স্ট্যান্ডগুলিতে চলছে তোলাবাজি, অর্থ তুলছে এবং এমনকি ফুটপাথ থেকেও শোনা যাচ্ছে যারা ফুটপাথের দোকানদারি করে জিজ্ঞাসা করলেই অনেক সময় বলে যে তাদেরকে নাকি টাকা দিতে হয়। টাকা মিউনিসিপ্যালিটি যদি নেয় সে এক কথা, সরকারিভাবে নিচ্ছে তা না, কিন্তু শোনা যাচ্ছে অন্যরা সেখান থেকে প্রতিদিন তাদেরকে কিছু দিতে হয়। এটা কেন হবে? এ তো একটা সিস্টেম, এটা পদ্ধতি না। মোটর স্ট্যান্ডগুলোতে 3টা মোটর স্ট্যান্ড এখানে আছে, নতুন কোনো মোটর স্ট্যান্ড তারা নির্মাণ করেনি। এগুলিকে আপনারা জানেন যে এই যে নাগেরজলা মোটর স্ট্যান্ড, এটা শেষ হওয়ার কাজ ছিল, এটা 6 মাসের কাজ ছিল, আজও নাগেরজলা মোটর স্ট্যান্ডের কাজটা শেষ হয়নি। এটা এনএসসি প্রজেক্ট, টাকাও এসছে, টাকাও ছিল, কিন্তু আজও সেখানে নাগেরজলা মোটর স্ট্যান্ডের কাজটা শেষ হয়নি। সেম রাধানগর কমপ্লিট হয়েছিল এবং চন্দ্রপুর কমপ্লিট হয়েছিল। সেখানে যে এই স্ট্যান্ডগুলোর থেকে যে আয়টা আসছে, আগে তো একটা সোসাইটির মাধ্যমে থাকতো, এখন তো সেখানে কিছু নেই, যার যেমন তুলছে তার যেমন খরচ করছে, একটা অব্যবস্থা চলছে। এই হলো গিয়ে স্মার্ট সিটির অবস্থা, যে তারা যেটা বলছে আগরতলা শহরের উন্নয়নে সবকিছু করে ফেলেছেন, এটা কিসের ভিত্তিতে বলছেন এবং সেটা আমরা বুঝতে পারছি। এবং মানুষকে বিভ্রান্ত করার জন্য, ভোটের আগে প্রজেক্ট দেওয়ার জন্য, মানুষকে বিভ্রান্ত করার জন্য এগুলো বলছেন। মানুষের যে অভিজ্ঞতাটা কি, মানুষ অভিজ্ঞতা কিন্তু সেই কথা বলে না, কারণ উন্নয়নটা আগরতলা শহরে যে গতিতে চলছিল আগে, সেই গতি স্তব্ধ হয়ে গেছে। একমাত্র গতি হলো একটাই, যে ভাঙচুর করার ক্ষেত্রে গতিটা আছে, তাদের ভাঙচুর করার ক্ষেত্রে গতিটা আছে, আর অন্য কোনো ক্ষেত্রে তাদের গতি নেই। সেই গতিটা এখন নেই, আমরা যেটা দেখছি, এবং এই অবস্থা। একদম সঠিক একটাই, আমরা আমাদের গণধর্নার কাজ শুরু করব। আপনারা যারা এখনো দূরে আছেন আসন গ্রহণ করার জন্য আমি যৌথ কমিটির পক্ষ থেকে সকলকে বিনীতভাবে অনুরোধ করছি। এখনো মঞ্চের ভেতরে এসে আপনারা সবাই আসন গ্রহণ করুন এবং আমরা কিছুক্ষণের মধ্যেই আমরা আমাদের গণধর্নার কাজ। বন্ধুগণ, এই গণধর্না আন্দোলনে সামিল হয়েছেন। আমি যৌথ গণধর্না, আপনারা জানেন যে পুরাতনের শ্রমিক কর্মচারীরা দীর্ঘদিন লড়াই আন্দোলন করে আসছে। তাদের ন্যায্য পাওনা যে 1/1/1996 থেকে অন্যান্য পিএসসির মতো তাদের বেতন ভাতাটা হয় নাই, সেই কারণে লড়াই আন্দোলন করে আসছে। এবং
এই বিষয়তে আমরা সুপ্রিম কোর্ট হাইকোর্ট সবগুলি কোর্টে আমরা মামলা করেছি, মামলাতেও আমরা জিতেছি। পরবর্তীকালে এই রাজ্যের সরকার এই মামলার বিরুদ্ধে পুনরায় অ্যাপিল করেন, সেই অ্যাপিলেও আমরা জিতেছি এবং গত 21শে সেপ্টেম্বর সেই অ্যাপিল মামলার রায় বেরিয়েছে। সেখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের যে বিচারপতিরা যে রায় দিয়েছেন সেটা মেনেই ত্রিপুরা জুট মিলের শ্রমিক কর্মচারীদের বেতন ভাতা এগুলি 196 থেকে অন্যান্য পিএসসির মতো দেওয়া হোক। কিন্তু আমরা দেখছি ইতিমধ্যে সরকার আবার এটাকে না দিয়ে এটাকে গড়িমসি করে এটা তালবাহানা করে না দেওয়ার জন্য তারা ষড়যন্ত্র চলছে এবং তারা আবারও পুনরায় অন্য পথে হাঁটার চেষ্টা করছে। তাই আমরা শ্রমিক কর্মচারীরা আমরা যৌথ আন্দোলন কমিটির মাধ্যমে আমরা তো বসে থাকতে পারি না, তাই আজকে আমরা এই গণধর্নার আয়োজন করেছি সরকারকে জানান দেওয়ার জন্য। আমরা এই গণধর্না থেকে 5 জন প্রতিনিধি আমরা রাজ্যের প্রশাসক চিফ সেক্রেটারি তার কাছে আমরা আমাদের যে এই গণধর্নার যে বিষয়বস্তু তার মেমোরেন্ডাম আমরা ওনার হাতে তুলে দেব এবং এই হাতে তুলে দেওয়ার সাথে সাথে আমরা ওনাকে জিজ্ঞেস করব যে আমাদের যে ন্যায্য প্রাপ্তি ন্যায্য পাওনা এটা সম্পর্কে গভর্নমেন্টের কী দৃষ্টিভঙ্গি আছে সেই দৃষ্টিভঙ্গি আমরা বুঝতে চাই। কিন্তু এখনও পর্যন্ত দেখা গেছে যে সরকার আমাদের সঙ্গে কোনো আলোচনা করেনি। ইতিমধ্যে আমরা সরকারের কাছে অনেক চিঠিপত্র আমরা দিয়েছি, কিন্তু চিঠিপত্র দিলেও সরকার এখনও পর্যন্ত সেই চিঠিগুলি কোনো সদুত্তর আমাদের কাছে দেয়নি। ফলতে আমরা গণধর্নায় যেতে বাধ্য হয়েছি। আমরা আজকের গণধর্নার পরেও আমরা জানতে চাইব ওনারা কী করতে চাচ্ছেন, কী করবেন। যদি আমরা কোনো সঠিক উত্তর যদি না পাই তাহলে আগামী দিনে আমরা এর চাইতেও বৃহত্তর আন্দোলনে আমরা সামিল হব। এই প্রতিজ্ঞা নিয়েই আমরা আজকে গণধর্নায় বসব। ত্রিপুরা সরকারি কর্মচারী ফেডারেশনের আহ্বানে আজকের যে সাংবাদিক সম্মেলন, এই সভায় উপস্থিত সম্মানীয় চেয়ারম্যান শ্রীযুত রঞ্জিত দাস মহোদয়, উপস্থিত আছেন যুগ্ম কনভেনার শ্রী প্রদীপ ভৌমিক মহোদয়, উপস্থিত আছেন ট্রেজারার শ্রী শঙ্কর পাল মহোদয়, উপস্থিত আমার প্রিয় সাংবাদিক ভাইয়েরা, সবাইকে সংগ্রামী অভিনন্দন এবং ধন্যবাদ জানিয়ে আমি এক দিবসীয় কনভেনশন সম্পর্কে 2-4টি কথা বলছি। আমরা আগেও সাংবাদিক সম্মেলন করে আপনাদের কাছে আমরা তুলে ধরেছিলাম যে আগামী দিনে আমরা একটা কনভেনশনের মধ্য দিয়ে আমাদের 16 দফা দাবিকে সামনে রেখে আমরা একটা কনভেনশন অনুষ্ঠিত হবে রবীন্দ্র শতবার্ষিক ভবনের 2 নং হল দিয়ে। ওই কনভেনশনে আমাদের একটা শক্তিশালী কমিটি গঠিত হবে এবং এই রাজ্যের সকল অংশের শিক্ষক কর্মচারীদের যে অর্থনৈতিক বঞ্চনা, সেই বঞ্চনা নিয়ে আমরা আগামী দিনে আমরা এই বৃহত্তর আন্দোলন কর্মসূচিতে আমরা অবতীর্ণ হব। এবং আপনারা জানেন এই রাজ্যের বিজেপি আগে একটি সরকার ইলেকশনের আগ মুহূর্তে এবং তাদের যে ভীষণ ডকুমেন্ট ছিল সেই ডকুমেন্টে কর্মচারীদের যে 2016 ইংরাজি সন থেকে যে এরিয়ার সহ 7ম বেতন কমিশন প্রদান করার যে ঘোষণা দিয়েছিল, আজকে প্রায় 7.5 বছর অতিক্রান্ত এই সময় পর্যন্ত এই রাজ্যের সর্বস্তরের কর্মচারী সমাজ আবারও অর্থনৈতিকভাবে বঞ্চিত হয়েছেন এবং তারা যে প্রতিশ্রুতিগুলি দিয়েছিল সেই প্রতিশ্রুতিগুলির মাত্র আংশিক ফ্যাক্টর তারা পূরণ করেছে। আর বাকি যে আমাদের যে সমস্ত ভাতাগুলি অর্থাৎ গ্র্যাচুইটি, হাউস রেন্ট, বিভিন্ন যে ভাতাগুলি 7ম বেতন কমিশনের, সে ভাতাগুলি আজকের এই রাজ্যের যারা পেনশনে চলে গেছে তারা এই বঞ্চনা নিয়ে তারা বাড়িতে চলে গেছেন। তাদের আশা আকাঙ্ক্ষা মধ্যে জল ঢেলে এই সরকার আমাদেরকে প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছে আর আমরা বঞ্চিত হতে হতে সবাই অবসরে চলে যাচ্ছি। এই বঞ্চনাগুলি দূরীকরণের জন্য ত্রিপুরা সরকারি কর্মচারী ফেডারেশন আগামী 20শে নভেম্বর রবীন্দ্র শতবার্ষিক ভবনে যে 1 দিবসীয়
যে কনভেনশন অনুষ্ঠিত হবে, এই কনভেনশনে আমাদের শক্তিশালী একটা কমিটি গঠিত হবে এবং এই কমিটি আগামী দিনে এই সকল অংশে শিক্ষক কর্মচারীদের বঞ্চনা দূরীকরণের জন্য আমরা বৃহত্তর আন্দোলন কর্মসূচি আমরা গ্রহণ করব। এই জায়গাতে আমরা আজকের এই সাংবাদিক সময় এই প্রতিশ্রুতি আমার রইল আপনাদের কাছে, আপনাদের মাধ্যমে। কতজন সম্মেলনে অংশগ্রহণ করবে? প্রায় 5 শতাধিক কর্মচারী, 5 শতাধিক কর্মচারী আমাদের এই সম্মেলনে অংশগ্রহণ এবং বিভিন্ন আমরা এই এক দিবসীয় যে কনভেনশন, সেই কনভেনশনকে আমরা ভিত্তি করে যে আমরা যে সমস্ত মহকুমা ভিত্তিক যে আমরা সফর করেছি, সেই সফরে আমাদের মহকুমা ভিত্তিক সমস্ত কর্মচারীদের আমরা ব্যাপক সাড়া পেয়েছি। তারা সমস্ত মহকুমা থেকে আমাদের এই এক দিবসীয় কনভেনশনে তারা আমাদের এই কনভেনশনে এসে উপস্থিত হয়ে এই কনভেনশনকে সাফল্যমণ্ডিত করে গড়ে তুলবে। ত্রিপুরা গভর্নমেন্ট এমপ্লয়িজ ফেডারেশনের উদ্যোগে আজকে যে সাংবাদিক সম্মেলন, সেই সম্মেলনে উপস্থিত আমার সাংবাদিক বন্ধুরা, ফেডারেশনের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি সংগ্রামী অভিনন্দন। ত্রিপুরা সরকারি কর্মচারী ফেডারেশন এই রাজ্যে অন্যতম ঐতিহ্যবাহী কর্মচারী সংগঠন। এই সংগঠন তার জন্মলগ্ন থেকেই রাজ্যের সর্বস্তরের সরকারি, আধা সরকারি ও অনিয়মিত কর্মচারীদের জন্য নিরলস লড়াই সংগ্রাম করে আসছে। দীর্ঘ 25 বছরের বাম শাসনে রাজ্যের কর্মচারীরা সারা দেশের নিরিখে সর্বনিম্ন বেতনভোগ কর্মচারীতে পরিণত হয়েছে। এর ফলশ্রুতিতে 2018 এর বিধানসভা নির্বাচনে পরাস্ত হয় সিপিআইএম নেতৃত্বাধীন বামফ্রন্ট সরকার। ক্ষমতায় অধিষ্ঠিত হয় বিজেপি আইপিএফটি জোট সরকার। কর্মচারী কোর বিজেপি ও সরকারের মিথ্যে প্রতিশ্রুতিতে ভেবেছিল হয়তো তাদের ভাগ্যের চাকা এবার ঘুরবে, কিন্তু বিগত 4.5 বছরের বিজেপি শাসনে মোহভঙ্গ হয়েছে শিক্ষক কর্মচারীরা আজও পায়নি বহু চর্চিত 7ম কেন্দ্রীয় বেতন কমিশনের সুপারিশ অনুসারে বেতন ভাতা। দেশের বিভিন্ন রাজ্যের সরকারি কর্মচারীরা 38% মহার্ঘ রিলিফ পেলেও রাজ্যের শিক্ষক কর্মচারীরা ও পেনশনাররা পাচ্ছেন মাত্র 8% মহার্ঘ ভাতা। সারা রাজ্যে প্রায় 40,000 অনিয়মিত কর্মচারী অত্যন্ত আর্থিক অনটনের মধ্য দিয়ে জীবনযাপন করছে। পূর্বতন সরকারের আমলে 10 বছর চাকুরির পর এক নিয়মিত বেতনক্রম পাওয়ার অধিকারী হতেন। বর্তমানে বিজেপি সরকার সেই সুযোগটুকু কেড়ে নিয়েছে। সর্বশিক্ষা শিক্ষকদের নিয়মিত করার প্রতিশ্রুতি পালন করেনি এই সরকার। পিএসইউ এর কর্মচারীদের সরকারের কর্মচারী নেই পেনশন প্রদান নিয়েও কোনো সিদ্ধান্ত হয়নি। এই অবস্থায় ত্রিপুরা সরকারি কর্মচারী ফেডারেশন নীরব দর্শকের ভূমিকায় থাকতে পারে না। তাই রাজ্যের শ্রমিক শিক্ষক কর্মচারীদের ন্যায্য দাবি আদায়ের লড়াইকে আরো ব্যাপক শক্তিশালী করার লক্ষ্যে আগামী 20 নভেম্বর 2022 তারিখে আগরতলায় রবীন্দ্র শতবার্ষিক ভবনের 2 নং সভাগৃহে ত্রিপুরা সরকারি কর্মচারী ফেডারেশন পোস্ট অফিস ভবনের এক দিবসীয় কনভেনশনের উদ্বোধন করবেন প্রদেশ কংগ্রেস সভাপতি শ্রী বিরোধী সিনহা মহাশয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডক্টর অজয় কুমার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সর্বভারতীয় কংগ্রেস কমিটি, ও শ্রী সুদীপ রায় বর্মন মহোদয়। মাননীয় সদস্য ত্রিপুরা বিধানসভা প্রধান বক্তা হিসাবে উপস্থিত থাকবেন শিক্ষাবিদ তথা বরিষ্ঠ শিক্ষক কর্মচারী নেতা শ্রী শান্তিরঞ্জন দেবনাথ মহাদুর। সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রী সমীর রঞ্জন বর্মন ও প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি শ্রী গোপালচন্দ্র রায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শ্রীমতী জারিতা লাইটপাং, সম্পাদিকা সর্বভারতীয় কংগ্রেস কমিটি, ও শ্রী আশিস কুমার সাহা, প্রাক্তন বিধায়ক ত্রিপুরা বিধানসভা। কনভেনশনের সভাপতিত্ব করবেন ত্রিপুরা সরকারি কর্মচারী ফেডারেশনের পোস্ট অফিস ভবনের সভাপতি শ্রী সুশান্ত চ্যান চৌধুরী। রাজ্যের শ্রমিক শিক্ষক কর্মচারী আন্দোলনকে বেগবান করার লক্ষ্যে উক্ত কনভেনশনে দলে দলে যোগদান দেওয়ার বিনম্র আবেদন জানাচ্ছে ত্রিপুরা সরকারি কর্মচারী ফেডারেশন। জয় হিন্দ, বন্দে মাতরম। 10,323 চাকরিচ্যুত শিক্ষকদেরও সমস্যার সমাধান করেনি এই সরকার। এডহক প্রমোশনের নামে করা হচ্ছে চূড়ান্ত ধোঁকাবাজি। নেই বেকারের কর্মসংস্থানের কোনো উদ্যোগ। অত্যন্ত অন্যায়ভাবে টেট উত্তীর্ণ শিক্ষকদের নিয়োগ করা হচ্ছে স্থির বেতনে। কর্মচারীদের আন্দোলনের অধিকার গ্রহণটিত বহু চর্চিত আছে
বহুত আসছে দিন, আজ আতঙ্কের দিন। অতিরিক্ত মূল্যবৃদ্ধির জাদাকলে গরিব ও নিম্ন মধ্যবিত্ত মানুষের জীবন হয়ে উঠেছে দুর্বিষহ। নেই জীবন ও সম্পত্তির নিরাপত্তা, নেই বাক স্বাধীনতা। রাজ্যের প্রায় 15 লক্ষ শ্রমজীবী মানুষের জীবন জীবিকা প্রশ্নের মুখে। হ্যাঁ, লিঙ্কটা পাঠাচ্ছি দেখছো নি? থ্যাংক ইউ। লোক তো লাগবে, আসল লোক লেখা লোক তো মারামারি করে একটা বালা একটা ছবি দিচ্ছে। দাঁড়া না বুমরা একটু ফাটা তো না ঠিক আছে, একটা ছবি দিচ্ছে, ছবি একটা ছবি 10 টাকা দিছে সব সামনে as it আরে তারা দৌ না ফটো তুলতে, ফটো দিলে জায়গা তারা তুলো তো দিছি হলো কাম দিরা ন তুলো আমার ব্যাগ বড় আসলে লোক সারা থাকবে তো আমার ব্যাগ বড় আসলে লোক সারা থাকবে তো। গুড আফটারনুন। আমাদের এখানে একটা কেস রেজিস্টার হয়েছিল 169/2022 নতুন নগর বাজার, মানে একটা যে ফায়ারিং ইনসিডেন্ট হয়েছিল। এর মধ্যে ফার্স্ট ডেতে এফআইআর দুজন এপি অ্যারেস্ট হয়েছিল, সন্তোষ দাস আর প্রভাকর ঘোষ। এই কেসটার মধ্যে বাকি যে আসামে এফআইআর ছিল তারা ভাগাচ্ছিল। এর মধ্যে কিছু আমাদের ইনভেস্টিগেশন চলছে, কিছু নাম আসছিল, ওদের বাড়িতে রেড কন্টিনিউসলি হচ্ছিল, কিন্তু ওরাও সব মানে রেসপন্ডিং। তো ফাইনালি কালকে একটা খবর এসেছে যে এদের মধ্যে এফআইএম এপি এই এলাকাতে দেখা গেছে। তো অ্যাকর্ডিংলি আমি ওসিপিএস সুকুমার দেব, সেকেন্ড ওসিপি জামাতে আমরা টিম করে কালকে মাঝরাত্রিতে চিনহানির শ্মশান যে আছে কালী মন্দিরের পিছনে, মানে দুজনকে আটক করেছি। এর মধ্যে এফআইএম এপি সন্দীপ কর এলাস আকাশ, বাবার নাম সজল কর, বয়স 27, চিনহানির পিএস এয়ারপোর্টে বাড়ি। তো এফআইআর এপি হচ্ছে, ওনাকে অ্যারেস্ট করা হয়েছে। ওনার সঙ্গে পরিতোষ দাস, উনি অ্যারেস্ট হয়েছে, প্রান্তোষ দাস। তো ওনার প্রান্তোষ দাস, বাবার নাম পরিমল দাস, ও চিনহানি থানায় পড়ে। প্রান্তোষ দাসের কাছ থেকে এই সফিস্টিকেটেড একটা পিস্তল, একটা ম্যাগজিন, একটা লাইভ রাউন্ড। রাউন্ডটা দেখে সেম রাউন্ড বোঝা যাচ্ছে যেটাতে মানে ফায়ারিং। এটা আমরা এখন এফএসএল পাঠাবো, পাঠিয়ে এই পিস্তল দিয়ে এই ইনসিডেন্টটা হয়েছে কিনা এটা এখন দিকে এভিডেন্সটা আসবে। এখন প্রিলিমিনারি ইন্টারোগেশনের মধ্যে যা বুঝলাম যে এই যেটা লাস্টে বলা হয়েছিল যে ইন্টারনাল নেগোসিয়েশন নিয়ে গ্যাংওয়ার ছিল। আর যে ভিকটিম আছে হরিপদ দাস, সঞ্জয় দাস আর সন্তোষ দাস, এরা সব এক গ্যাংয়ে ছিল, এক গ্যাং থেকে আরেক গ্যাং এদিকে ওদিক হতে থাকে। এর মধ্যে পার্সোনাল লাইব্রেরিও আছে। এটাতেই এই মানে সূত্রপাত এই ঘটনা। এখন তো জাস্ট স্টার্ট হচ্ছে, আমরা রিমান্ড চাইবো আজকে ফরওয়ার্ড করে। তো অ্যাকর্ডিংলি রিমান্ডের মধ্যে আরও তথ্য আর আরও কে যুক্ত আছে এটা বেরিয়ে আসে। তো ওরা নিজেরাই কনফিউজ করেছে যে এইটাই ব্যবহার হয়েছে। এটা তো ফরেন্সিক ল্যাব দিয়ে প্রুভ হবে এক্স্যাক্টলি ব্যাপারটা। একটা লাইভ রাউন্ডও পাওয়া গেছে, তো যেটা প্রাইম ফেসে মনে হচ্ছে যে সেম ক্যালিবারি যে ক্যালিবারি হাতিয়ার ব্যবহার হচ্ছে। এখন আমরা ইন্টারোগেশনে দেখি কি আসছে। এখনও 1 মান্থ তো এই কেসটা হয়নি, ভেরি প্রাইমারি স্টেজ, বাট মেজর অ্যাচিভমেন্ট বিকজ ওয়েপেন অফেন্স প্রাউডলি আমরা রিকভার করে নিয়েছি। আগে যদি কিছু এর মধ্যে আপডেট থাকে তো যেটা আপনাদের জানার মতো জানাতে গুলো হয়েছিল পেয়েছি, সেটা দেখে মনে হচ্ছে যে সেম রাউন্ড, মানে সিমেট্রিক্যাল রাউন্ড। টাইপ কি আছে এটা? টাইপটা অ্যাকচুয়ালি 9mm তো না ঠিক, তার ছোট সাইজটা 7.38 বা এরকম 7.62 কাছাকাছি। অ্যাকচুয়ালি কোনো এখন এটা দ্যাট উইল বি মানে ডিটারমাইন্ড বাই দ্য ফরেনসিক ল্যাব। স্যার এমনি যে উইপনটা রিকভার হয়েছে সেটা মেড কোথায়? sophisticated but locally made.
স্যার তার বাড়ি কি আগরতলা মানে চিনাইখানি এলাকা এয়ারপোর্ট থানা। থ্যাংক ইউ। আগে যাদেরকে উমেন পিএসএ একটা রিটার্ন কমপ্লেন আছে যে কমপ্লেনেন্ট হইল বনা তাঁতি ওয়াইফ অফ লেট মহেন্দ্র তাঁতি বাড়ি ইস্ট সোনাতলা ওয়াইয়ের আন্ডারে যে ওনার গ্র্যান্ডডটারে নাকি ধর্ষণ করা হয়েছে এরকম অভিযোগ পাড়া প্রতিবেশী যারা পাড়া প্রতিবেশী ওনার নাম বাসুদেব তাঁতি বাবার নাম হাতিয়া তাঁতি সেন্দুকালী তো অ্যাকর্ডিংলি ওনার রিটার্ন কমপ্লেনের বেসিস আমরা কেস রেজিস্টার করছি কেস 2022 খোয়াইমেন কেস কেস নাম্বার 1 ডেটেড 17/11/2022 আন্ডার সেকশন 376 AB IPC অ্যান্ড 4 অফ পক্সো অ্যাকর্ডিংলি অ্যাকিউজড পার্সনকে আমরা অ্যারেস্ট করেছি এখন ইনভেস্টিগেশন চলছে চালাও এটা ঘটনা কি হয়েছে ঘটনা হঠাৎ করে ওই শিববাড়ি একদম ছোটো একটা বাইরে আটকে রাখতে আমরা গেছি হঠাৎ করে মারতে শুরু করি। কোন জায়গা? শিববাড়ি গ্রামের শিববাড়ি। গামাই বাড়ি শিববাড়ি। কতজন মিলে মারছে? অনেকজনই হয় না এলাকাতে। তোমার বাইরে কেড়ে আটকে রাখছিল? হের বাইরে কেলি আটকে রাখছিল? কেড়ে কইতে পারি না, আমরা কোন করতে গেছি যা মাত্র দিয়ে হেরা অনেকজন খারে দিচ্ছে, অনেকজন 50-60 জন নিব এই জায়গাতে অ্যাটাক করছে। তো এই জায়গাতে ময়লা তো ময়লা লেগে গেছে। কি কারণে এটা? কি আগের কোনো শত্রুতা? হঠাৎ ছোটো ভাই হের ভাই সিঞ্চনি করে চিনছি আমরা কত পয়সা কাছে কইছি। কতজনের নাম কইছো? আমরা কইছি অনেকজন। কতজন হইব আনুমানিক? সবাই নাম তো জানি না, সঠিক কয়েকজন যার নাম জানি হ্যাঁ দেখছি 4 জনের নাম। দাদার নাম দেখতে পেয়েছি। কি তোমরা কিছু কি চিন্তাই টিন্তাই করছে নি? কিছু নিছে নি তোমরা থেকে? আমার মোবাইলটা আসলো, মানে মোবাইলের ভিতরে টাকা আসলো স্যার, মোবাইলের কাবারের ভিতরে এটা আসলো। তোমার নাম কি? আমার নাম সাধন। যারা আক্রমণ করছে তারা কেউ নাম জানো নি? নাম সুদীপ চৌধুরী। একজনের নাম জানো? একজনের নাম জানি, আমি মুখছি না। এখন কই আইছো? এখন আমি থানায় আইছিলাম। অভিযোগ করছো? হ্যাঁ করছি।
জুয়েলার্স নরনি বাগে কাইসে পান্ডা সংসাখা এবং খান ধনতেরাস ধন সমৃদ্ধি। অফারটা কিন্তু শুরু হয়ে যাচ্ছে 17 অক্টোবর থেকে 26 অক্টোবর। আপনার জন্য থাকছে এভরি পারচেসে গিফট হ্যাম্পার্স, এছাড়া ডেলি মেগা লাকি ড্রয়ে আছে দুটো স্বর্ণের গোল্ড কয়েন, প্রত্যেক পারচেসে আছে স্বর্ণের মুদ্রা। তেই আসে বায়াখ নরগারা জাগাও মানি মানাই রাংচাকনি বাইনাও 25% के डिस्काउंट तेई हिरानी बाइनाओ तंगो 100% डिस्काउंट आसे याखो मेगा लकी ड्र ब तंगनाया लगियो हंखे नरक कचाम रांचाक सलाई कताल हरमा गनां रांचाक नि मानै आबो मानि मानै तेई नरनि बागे तेबो काहाम काम सकात बড় जागोन। স্বর্ণকমল হচ্ছে আমার একটি প্রিয় ব্র্যান্ড। 아니고 한가기 너럭 따무 완축도 정케다 탄동어 স্বর্ণকমল জুয়েলার্স নরক যতনা ফাইবেদি ধনতেরাস ধন সমৃদ্ধি ফ্লো। নমস্কার। সবাইকে নমস্কার। যতনা কলঙ্কা শুভ অপরাহ্ন। 17তম আঞ্চলিক যে সরস মেলা, সেই মেলায় আজকে যে উদ্বোধনী অনুষ্ঠান, সেই উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চে উপস্থিত আছেন আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের মাননীয় মেয়র শ্রী দীপক মজুমদার মহোদয়, উপস্থিত আছেন সভাধিপতি পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের শ্রীমতী অন্তরা দেব সরকার মহোদয়, উপস্থিত আছেন এই অত্র এলাকার সবার প্রিয় মাননীয় বিধায়িকা শ্রীমতী মিমি মজুমদার মহোদয়া। তাছাড়া একটু আগে এখানে যিনি বক্তব্য রাখলেন আমাদের ত্রিপুরা সরকারের স্পেশাল সেক্রেটারি আরটি ডিপার্টমেন্টের ডক্টর সন্দীপ আর রাঠোর এবং এই ওয়েস্ট ডিস্ট্রিক্টের মাননীয় ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর শ্রী দেবপ্রিয় বর্ধন। তাছাড়া এখানে উপস্থিত আছেন সিইও শ্রীমতী স্মিতা মল আইএস, ত্রিপুরা রুরাল লাইভলিহুড মিশনের, এবং আমার মিডিয়া বন্ধুরা এবং উপস্থিত এখানে যারা এসএসজি গ্রুপের সমস্ত বোনেরা এখানে উপস্থিত আছেন এবং এই সরস মেলা উপলক্ষে যারা যুক্ত আছেন এবং এসএসজি গ্রুপের সাথে যারা যুক্ত আছেন সবাইকে আমি ত্রিপুরা সরকারের তরফ থেকে হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। একটু আগে এখানে ডিটেলস কথা হয়েছে যে কিভাবে আমাদের প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যেটা চেয়েছিলেন যে মায়েদের যে সশক্তিকরণ এবং আর্থিকভাবে যে সশক্তিকরণের যে বিষয়টা, সেটা কিন্তু আজকে এই টিআরএলএম এর উদ্যোগে যে সরস মেলা এখানে হচ্ছে তার খানিকটা আমরা কিন্তু তার ঝলক আমরা দেখতে পেয়েছি। আমরা সবসময় জানি সমাজের প্রায় 50% আমাদের বোনেরা মারা আছেন, কিন্তু এতদিন ধরে আমরা দেখেছি যে কোনো সরকার বা কোনো এই ধরনের নেতা আমরা পাইনি যে ওনাদেরকে সশক্তিকরণের বিষয়টা কোনোদিন ওনাদের থেকে আশা আমরা করিনি এবং দেখতেও পাই। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আসার পর থেকে যেভাবে গ্রামে গঞ্জে, কারণ আমাদের প্রায় 75% সারা ভারতবর্ষে মানুষ গ্রামাঞ্চলেই বসবাস করে, তো সেই জায়গায় গ্রামাঞ্চলে তাদের যদি মান উন্নয়ন এবং আর্থিকভাবে সচ্ছলতা সেটা যদি হয় তাহলে তো দেশের এবং প্রদেশের উন্নতি অবশ্যম্ভাবী, এবং সেই দিশায় আমাদের যে ডাবল ইঞ্জিনের সরকার আমরা বলি
আমাদের মোদিজির যে সরকার, সেন্ট্রাল গভর্নমেন্ট এবং আমাদের সরকার, সেই দিশায় আমরা কাজ করছি। এবং আমি এখানে কয়েকটা ডাটা আপনাদের সামনে তুলে ধরতে চাইছি যে এই সরকার আসার আগে এবং আমাদের সরকারে যে রুরাল উইমেন মেম্বার্স এসএইচজি গ্রুপে কিভাবে তার সংখ্যা বেড়েছে। 2017-18-তে আমরা দেখেছি, 17 এবং 18-তে ফাইন্যান্সিয়াল ইয়ার, মানে এর আগের থেকে আপ টু 2017-18 আগের যে সরকার ছিল, উইমেন মেম্বার ছিল এসএইচজির মাত্র 39,824। আর আমাদের এই সরকার যখন প্রতিষ্ঠিত হয় 2018-19 থেকে আজকের এই 2022-23 যে ফাইন্যান্সিয়াল ইয়ার, সেখানে 3,45,000 আমাদের উইমেন বোনরা যারা আছে, মহিলারা যুক্ত হয়েছে। তাহলে কত পার্সেন্টেজ ইনক্রিজড হলো? 8.66 টাইমস বেড়েছে, প্রায় ধরুন 8.5 ভাগ বেড়ে গেছে। কোনোদিন আমরা সেটা ভাবতেও পারিনি। এসএইচজি গ্রুপের যে গ্রুপ, সেলফ হেল্প গ্রুপ হয়েছে, সেটা 2017-18 পর্যন্ত ছিল 4,153। সেই জায়গায় এই 5 বছরে, 4.5 বছরের জাস্ট একটু বেশি, এই কয়েক বছরে আমাদের এই সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর 4,153 থেকে বেড়ে 35,657 হয়েছে। তো কত টাইমস বাড়লো? প্রায় 9.5 ভাগ, 9.30 টাইমস বেড়েছে। কত ডিফারেন্স, কোনোদিন ভাবা যায় না। আমরা যে এসএইচজিদের জন্য যে রিভলভিং ফান্ড আমরা দিই, তাদের কাজকর্ম যাতে অসুবিধা না, আর্থিকভাবে সাহায্য করা, সেটা 2017-18 পর্যন্ত আগের যে সরকার ছিল মাত্র 32.67 করোড় খরচ করেছে। আর সেই জায়গায় আমাদের সরকার এই 4.5 বছর একটু বেশি খরচ কত করেছে? 347.61 করোড়। কোথায় ছিল 32.67 করোড়, আর সেই জায়গায় এই সরকার খরচ করেছে 347.61 করোড়। তাহলে কত কত টাইম বাড়লো? 10.5 টাইমস বাড়লো। ব্যাংক লোন যেটা ডিসবার্স করা হয়েছে রুরাল উইমেন যারা আছে এসএইচজি গ্রুপে, 17-18-তে ওনারা এত বছর সরকারি থাকাতে, সরকার পরিচালনার থাকার সত্ত্বেও মাত্র 4.96 করোড় মাত্র খরচ করেছে। আর সেই জায়গায় আমাদের এই কয়েক বছরে আমাদের এই সরকার 560.37 করোড় এই ব্যাংক লোন এসএইচজি যে গ্রুপ আছে আমাদের বোনেদের দেওয়া হয়েছে। তাহলে কত টাইমস বাড়লো? 112.00, অর্থাৎ 11 টাইমস বাড়লো। আমাদের যে সরকার যেটা মুখে যা বলে তা যে করে, তার একটা ডাটা আপনাদের সামনে তুলে ধরলাম। এতদিন ধরে আমরা দেখেছি খালি কথাই বলে, আর কথাটাও অনেকটা আর্থশিল্প ত্রিপুরাতে তৈরি হয়নি, কিন্তু কথা শিল্পীর কিন্তু কারখানা ওনারা তৈরি করেছিলেন। তাত্ত্বিক কথা কিন্তু খুব ভালোভাবে বলতেন। আর আমরা কথাটা হয়তোবা সেদিন তাদের মতো বলতে পারি না হয়তোবা, কিন্তু আমরা যে কাজে সেটা কিন্তু আমরা দেখাই। তার একটা দৃষ্টান্ত আপনাদের সামনে তুলে ধরলাম যে অ্যাকশন ইজ বেটার দেন ওয়ার্ড। আমরা সবসময় বলি এই কথাটা। তো সেই দিশায় আমাদের এই সরকার কাজ করে যাচ্ছে। মাতৃশক্তিকে শক্তিশালী করার যে বিষয়টা, এখানে লাখপতির যে এখন আমরা একটা ইয়েটা বের করলাম, আপনারা দেখেছেন, লাখপতি দিদি, এটা এটা সত্যিকারের অর্থেই কিন্তু ইট ইজ ইমপ্লিমেন্টেড। আমরা করতে চাইছি। আগে আমাদের দেখতাম প্রধানমন্ত্রীজি যখন আহ্বান করলেন যে জিরো ব্যালেন্সে অ্যাকাউন্ট খোলার জন্য, অনেকে অনেক রকম কিন্তু বিদ্রুপ করেছিলেন। আর এই জিরো ব্যালেন্সে অ্যাকাউন্ট খুলবে, এটা আবার কি?
কিন্তু আজকে আমরা কি দেখলাম, মাঝখানে মিডলম্যান কিন্তু আর নেই। আপনারা সবাই জানেন, এক প্রধানমন্ত্রী বলেছিলেন যে দিল্লির থেকে যখন 100 টাকা পাঠানো হয় কোনো প্রদেশে, সেটা 15 টাকা এসে পৌঁছে, মাঝখানে মিডলম্যানই নিয়ে যায়। এখন সেই সুবিধে নেই, এক টিপ দেবে, যার যার অ্যাকাউন্টে চলে যাচ্ছে। কিষাণ সম্মান নিধির বিষয়ে আসো, কত বড় একটা প্রকল্প, সাথে সাথে 6,000 টাকা 2,000 তিনটে ইনস্টলমেন্টে সমস্ত কৃষক ভাই বোনদের কাছে পৌঁছে যাচ্ছে। ট্রান্সপারেন্সির যে সরকার, ট্রান্সপারেন্সি বলতে যাকে বোঝায়, স্বচ্ছতার যে সরকার, সেটা মোদিজি দেখিয়েছেন, আর সেই দিশায় আমাদের সরকারও দেখাচ্ছে। কিছুদিন আগেও আমার মনে আছে, আমাদের কৃষক ভাই বোনদের অধিক বৃষ্টির কারণে অনেক ফসল নষ্ট হয়ে গেছে। সেই জায়গায় উদয়পুরে একটা সম্মেলন হয়েছিল, সেই জায়গার মধ্যে আমি একটা টিপ দিলাম, 7 কোটি টাকা যারা এফেক্টেড ছিল তাদের ঘরে ঘরে পৌঁছে গেল। সেই মোদিজির দিশায় আমরা চলেছি। মাঝখানে কেউ মিডলম্যানের কোনো আর জায়গা নেই। তা আমাদের সরকার চাইছে যে ট্রান্সপারেন্সি কাকে বলে, এবং ট্রান্সপারেন্সি সব মানুষ চায়। মানুষ সবসময় চায় স্বচ্ছতা, এবং আস্তে আস্তে আপনারা দেখেছেন যে এই সরকারের উপরে মানুষের আস্থা এই কারণে বাড়ছে যে এখানে কোনো নেপোটিজমের কোনো স্থান নেই, কাউকে নিজের লোক বলে ঢুকিয়ে দেবে সেই সুবিধা নেই। এর জন্য আমরা যখন চাকরি দিই বা কোনো কাজ করি, কোর্টে যাওয়ার কোনো প্রশ্নই উঠে না। কিন্তু আগে আমরা দেখতাম কথায় কথায় কোর্টে যেত, কারণ অনিয়মই ছিল বেশিরভাগ, অনিয়মে ভরা। আর আমরা সতর্ক, ভুল হতে পারে, কিন্তু সেই ভুল আমরা শুধরে নেওয়ার সর্বদা চেষ্টা করি। আর যত স্বচ্ছতা থাকবে, মানুষও এই সরকারের প্রতি আস্থা বাড়বে, আমি নিশ্চিত। আজকে আমার অত্যন্ত ভালো লাগছে এই সরস মেলার যে বিভিন্ন প্রোডাক্টস গ্রামীণ এলাকার আমার যে মা ও বোনেরা তৈরি করছে। আজকে গত 2 বছর ধরে তাদের এই সরস মেলা হয়নি এখানে, কারণ কোভিডের কারণে সেটা সম্ভব হয়নি। কিন্তু অনেকদিন বাদে আবার যেন মনে হচ্ছে ওনাদের মধ্যে প্রাণ সঞ্চয় হয়েছে, প্রাণ সঞ্চার হয়েছে। আমি মা বোনদের দেখছি এখানে, তারা প্রচন্ড উৎসাহ উদ্দীপনার মধ্যে ওনারা ঘোরাফেরা করছেন, স্টলে ওনারা যে পোশাক সাজিয়ে বসেছেন, যে তাদের যে প্রোডাক্ট, যে লোকাল ফর ভোকাল যে প্রধানমন্ত্রীজি যে ডাক দিয়েছেন, সেটাকে আজকে কিন্তু সেখানে আমরা দেখতে পাচ্ছি। এবং আত্মনির্ভর, সেলফ রিলায়েন্স করার যে চিন্তা মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলছেন, সেই দিকটাও কিন্তু উঠে আসছে। আমাদের সচ্ছলতা আস্তে আস্তে বাড়ছে। হাজার হাজার কোটি টাকা এখন ত্রিপুরার মধ্যেই আমাদের সমস্ত লোকদের মধ্যে ঘোরাফেরা করছে। আয়ের দিক দিয়ে আমরা দেখেছেন, আমরা কৃষকদের আয় দ্বিগুণ করার লক্ষ্যে আমরা কাজ করছি। যেখানে 6,500 মতো রোজগার ছিল আগে 2018 আগে, সেখানে আমাদের প্রায় 11,000 সামথিং হয়ে গেছে, এবং আমরা দ্বিগুণ যে আয় সেটাও কিছুদিনের মধ্যে হয়ে যাবে। তো সব থেকে আমরা নজর রাখছি। আপনারা দেখেছেন যে রাস্তা ঘাট সব উন্নত মানের হচ্ছে। 7টা নতুন, এর মধ্যে আমি যখন গুয়াহাটি যাই, 7টা নতুন NH হাইওয়ে হচ্ছে। যখন আমি গেটকরিজিকে বললাম, আমাদের ইউনিয়ন অনারেবল মিনিস্টার রোড অ্যান্ড ট্রান্সপোর্টে, যে NH যে 08 যেটা আমাদের লাইফ লাইন, তাকে আপনি 4 লেন করে দিন। সাথে সাথে স্টেজের মধ্যে উনি ঘোষণা করে দিলেন, ভাবা যায় না, 10,222 কোটি টাকা স্যাংশন করে দিয়েছেন। কোনোদিন ভাবা যায়? কোনোদিন? ত্রিপুরার চেহারাই পাল্টে যাবে। আমি সব জায়গায় এই কথাটা বলি যে রাস্তা হচ্ছে সব ঠিক আছে, কিন্তু রাস্তা মানুষকে রাস্তা দেখায়। শুধু রোডের কিন্তু না, যে রোড দেখালো, রোড বানালাম, কিন্তু রাস্তা মানুষকে সব রাস্তা দেখায়। কারণ যোগাযোগ ব্যবস্থার যদি উন্নতি হয়, সবকিছুর উন্নতি হবে, মনের বিকাশ ঘটবে, কাজ করার প্রেরণা পাবে। আগে আমাদের ছেলেমেয়েরা সবাই, আমরাও বাইরেই গিয়ে যেতাম পড়াশোনা করার জন্য, এখন আমাদের এখানে সবকিছু আছে। মেডিকেল কলেজ 2 আছে, ডেন্টাল কলেজও তাই হবে, ভেটেরিনারি কলেজ আছে, সমস্ত ধরনের হোমিওপ্যাথিক কলেজও আমি বলেছি আগামী দিন করার ইচ্ছে আছে।
তো সব দিক দিয়ে আমরা এখানে এখন টেকনিক্যাল কলেজে বলুন, সব পড়াশোনার ক্ষেত্রে আমাদের এডুকেশনে এখন অনেক উন্নত। বিদ্যাজ্যোতির প্রকল্পে আমাদের এখানে এখন এনসিআরটির কোর্স হচ্ছে, সিবিএসসির কোর্স হয়ে গেছে, এখানে ইংলিশ মিডিয়াম অনেকগুলো স্কুলকে আমরা বানিয়েছি। তো সেই দিক দিয়েও আমরা কাজ করে যাচ্ছি। স্বাস্থ্যের দিক দিয়ে আপনারা বলুন, সুপার স্পেশালিটির এখানে প্রায় 9টা বিভাগ আমরা খুলতে যাচ্ছি। আগে কোথায় কোথায় মানুষ বাইরে চলে যেত, এখন কিন্তু সেই স্ট্যাটিস্টিক্স বলছে, এখানে যে স্ট্যাটিস্টিক্সটা দেখালাম সেইভাবে স্ট্যাটিস্টিক্স আমরা দেখাতে পারি যে আগে কোথায় কোথায় বাইরে মানুষ বাড়িঘর বিক্রি করে পর্যন্ত বাইরে যেত চিকিৎসার জন্য, এখন সেটা মানে অনেক কমে গেছে এই রেফারের সংখ্যা। আমাদের যে প্রাইমারি হেলথ সেন্টারগুলো আছে সেটাকে ওয়েলনেস সেন্টার আমরা রূপান্তরিত করার চেষ্টা করছি। এডিসি এলাকায় একটা মেডিকেল কলেজ জায়গাও চিহ্নিত হয়েছে, ইয়ারমার্ক হয়েছে, সেটাকে আমরা করার চেষ্টা করছি। আমাদের যারা অফিসাররা আছেন, আধিকারিকরা আছেন, তারাও এখন একটা মানে ফিলিং গুড এই বিষয়টা আসছে, ওনারা কাজ করার মধ্যেও স্পৃহা পাচ্ছেন। তো সবাই মিলে আমরা কাজ করছি এই ত্রিপুরাকে শ্রেষ্ঠ ত্রিপুরার যে চিন্তা ভাবনা করার, সেই দিশায় আমরা কাজ করছি। কিছুদিন আগে আমরা গত পরশুদিন আমরা প্রেস ডে পালন করেছি এখানে। সেই প্রেস ডেতে আমরা যারা সাংবাদিক বন্ধুরা আছে তাদের যে 100% হয়ে যাবে সেই সুবিধাও নেই, তাদের জন্য আমাদের সরকার ভাবছে এবং বিভিন্নভাবে ওনাদেরকেও আমরা হেল্প করার চেষ্টা করছি। আমাদের এই ত্রিপুরা জাতি জনজাতি একটা সারা ভারতবর্ষের মধ্যে বলা যায় বিভিন্ন যেসব সম্প্রদায়, সেই সম্প্রদায়ের বাস হচ্ছে ত্রিপুরা। এবং এই ত্রিপুরাকে বলা যায় যে ইউনিটি ইন ডাইভার্সিটি, যে কথাটা আমরা সবসময় বলি, তার একটা প্রকৃত উদাহরণ হচ্ছে ত্রিপুরা। অথচ দেখা যায় তাকে বারবার কিছু চেষ্টা করছে এখানে নানাভাবে ডিভাইড অ্যান্ড রুল করার চেষ্টা করছে। এর আগেও আপনারা দাঙ্গার কথা আমরা সবাই ভুলে যাইনি এখনো। তো সেই সব বিষয়গুলো এখনো কুচক্রীরা চেষ্টা করছে এই সরকারকে কিভাবে হেয় প্রতিপন্ন করা যায়। আর তো কোনো ইস্যু নেই, আইনের শাসন নেই, আইনের শাসন নাই এই কথাই বলছে। আজকে আমাদের আইনের শাসন নেই, আজকেই আমি বলে এসছি যে কিভাবে আইনের শাসন নেই তার পুরো ডাটা আমি দিয়ে এসছি। হয়তো আজকে বিকেলের মধ্যেই সমস্ত আইনের বিষয়গুলো আমাদের যে ডাটা নিয়ে আজকে বসবে, প্রেস কনফারেন্স করবে। 28টা স্টেটের মধ্যে আর রাজ্যের মধ্যে ত্রিপুরার পঞ্চম সর্বনিম্ন, নিচের দিক থেকে যদি আমরা 28টা স্টেটের মধ্যে পঞ্চম স্থানে আমাদের আছে আইন শৃঙ্খলার অবনতি। কত কম! আমাদের নর্থ ইস্ট রিজিয়নের মধ্যে সবচেয়ে হাইয়েস্ট এই ড্রাগস সিজার হচ্ছে আমাদের ত্রিপুরাতে, এবং ডিস্ট্রাকশনও হচ্ছে এখানে। এবং জিরো টলারেন্স নীতি নিয়ে আমরা চলছি। মাননীয় হোম মিনিস্টারও বলেছেন যে কোনো প্রদেশ থেকে কোনো সে গাঁজাই হোক আর যাই হোক নেশা জাতীয় দ্রব্য না প্রদেশ থেকে বাইরে যেতে দেওয়া হবে, না বাইরের থেকে ভিতরে আসতে দেবে। আপনারা জানেন যে ময়নামার থেকে সমস্ত ড্রাগস, জিওবার ট্যাবলেট থেকে আরম্ভ করে বিভিন্ন নেশা সামগ্রী, ফেন্সিডিল ইত্যাদি ইত্যাদি, কফ সিরাপ, কোডিনযুক্ত সব যে আসে, সেগুলো মায়ানমার হয়ে আমাদের মিজোরাম, আসাম হয়ে ত্রিপুরাকে করিডোর বানিয়ে বাংলাদেশ যায়। এবং প্রতিনিয়ত সিজার হচ্ছে, ডিস্ট্রাকশন হচ্ছে। আমাদের অল্প বয়সের যারা যুবক যুবতীরা আছেন এর মধ্যে মানে এই নেশায় এখন ডুবে যাচ্ছে ওনারা। মা বাবারা এখন চিন্তিত হয়ে পড়েছে। কিন্তু আমি বারবার বলছি ওদের কোনো দোষ নেই, দে আর দ্য ভিকটিমস। যেখান থেকে যে জায়গার মধ্যে একটা ধরুন একটা হসপিটালের সামনে বা একটা স্কুলের সামনে, কলেজের সামনে, ইউনিভার্সিটির সামনে কোন দোকানে বিক্রি করছে তাকে ধরা, এবং ধরতে ধরতে একদম কোন জায়গায় হচ্ছে সেখানে যাওয়া, মূল জায়গায় যেতে হবে। এখানে অনেক লোক আছে যারা আসলে পর্দার পেছনে থাকে এবং এই কর্মকাণ্ডগুলো চালায়। বহু বছর ধরে করেছে, 35 বছর 40 বছর ধরে দেখেছি আমরা। কিন্তু এখন কিন্তু আমরা কোনো অবস্থায় এটাকে ছাড় দেওয়া না, কারণ আমাদের কেন্দ্রীয় সরকারও চাইছে, আমরাও সেই দিশায় চাইছি। আইন এই যে নেশা সামগ্রীর সাথে সাথে বিভিন্ন আগ্নেয়াস্ত্রও আসে,
এবং দেশের সুরক্ষার জন্য এগুলো একটা বিপদের আশঙ্কা। তো এর জন্য আমরা এই দিশায় চলছি। এখানে খালি রাজনীতির নামে রাজনীতি করতে হবে আর কোনো কাজ করব না, বা বিরোধী দল হওয়া সত্ত্বে বিরোধী খালি কথা বলবো, কনস্ট্রাকটিভ কথা বলবো না, সেটা কিন্তু গণতন্ত্রের জন্য শুভ নয়। আমরা চাই কনস্ট্রাকটিভ কথা হোক, এবং আপনারা যা যা করেছেন সেইগুলো বাদ দিয়ে আপনারা কথা বলুন। কারণ আপনারা যা বলেন সেইগুলো, আপনারা যা করেছেন যদি অন্য কেউ করেও থাকে আপনাদের বলার অধিকার নেই, কারণ আপনাদের সেই ক্ষমতা আপনারা হারিয়েছেন। আমরা সেই কারণে মানুষ আপনাদেরকে বর্জন করেছে। এখন এই সম্প্রতি মানে আমরা শান্তি সম্প্রতির যে সরকার, সেই সরকারকে মানুষ চাইছে। কালকেও একটা আমি নতুন আমরা একটা আমার সরকারের একটা ওয়েব পোর্টাল আমি ইনোগ্রেশন করেছি আমাদের সরকার। সেখানে আমরা কি বলেছি, ওয়েব পোর্টালটা কেন করলাম, যে মানুষ এখন এই ওয়েব পোর্টালের মাধ্যমে গ্রাম স্তরে কোথাও রাস্তা নেই, সাথে সাথে সেখানে আপলোড করা ফটো তুলে, এবং 4টা স্টেজে সেখানে দেখা হবে যে সেটা বিভিন্ন কালার কোড দেওয়া হয়েছে, সেটা কাজ হয়েছে কিনা, ইয়েলো, রেড, এই ধরনের বিভিন্ন ব্লু, এই ধরনের কোড দেওয়া হয়েছে। এবং সেটা আলটিমেটলি 4th যে লেভেল, সেটা হচ্ছে চিফ মিনিস্টার, চিফ সেক্রেটারি, এই লেভেলে আসে। প্রথমে যারা ফার্স্ট লেভেলে যে সেখানে সেক্রেটারি লেভেলে, যে পঞ্চায়েত সেক্রেটারি লেভেলে সেটাকে অ্যাড্রেস করতে হবে, এবং 10 দিনের মধ্যে যদি এটা সমাধান না হয় তাহলে কৈফিয়ত চাওয়া হবে। তো সেই বিষয়ে আমরা কাজ করছি। আপনারা জানেন যে আমরা ক্রিকেটেও আমরা দেখেছি আজকাল টেকনোলজিকে কেন আমরা ব্যবহার করব না। ক্রিকেটও আমরা দেখেছি অনেক সময় আগে আউট হয়েছে কিনা আমরা কিন্তু অনেক সময় কনফিউজ থাকতাম যে আম্পায়ার বোধহয় ঠিকভাবে আউটটা দেয়নি, কিন্তু টেকনোলজিতে বারবার দেখিয়ে শেষ পর্যন্ত বুঝিয়ে দেয়, মানুষকে বুঝিয়ে দেয় যে না, এটা আউট ছিল বা ও আউট না। তা আমরা এই টেকনোলজির সুবাদে আমরা কিন্তু সেটা বোঝাতে চাইছি যে পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েতে, ত্রিস্তরীয় পঞ্চায়েতে কোনো জায়গায় কোনো কাজ হচ্ছে কি হচ্ছে না, সেটা কিন্তু ইজিলি এখন আইডেন্টিফাই করা যায় এবং তার সমাধান করা যায়। সেই দিশায় আমরা কাজ করছি। এবং যখনই জনপ্রতিনিধি আমরা হই, চেয়ারে বসলে মানুষের থেকে কিন্তু অনেকাংশে আমরা দূরত্ব হয়ে যায়। সেই দূরত্বর মাঝখানে এই ধরনের টেকনোলজি যদি আমরা ব্যবহার করি তাহলে কিন্তু বন্ধনটা অনেক বেশি, সেই ব্রিজটা তৈরি আরো অনেক বেশি স্ট্রং হবে। তো আজকের এই যে সরস মেলা, সেখানে যারা যারা উপস্থিত আছেন, বোনেরা বিশেষ করে যারা উপস্থিত আছেন, TRLM এর অধীনে যেসব সুযোগ সুবিধা আপনাদের দেওয়া হচ্ছে, আমি ডিপার্টমেন্টকে ধন্যবাদ দেব। এবং আপনারা আগামী দিন আমরা যে আশা করছি যে আপনাদের যে প্রোডাক্টস, সেই প্রোডাক্টসগুলির আরও উন্নত মানের হোক, আরও বেটার হোক, সেখানে আরও স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে আরও স্কিলড হোক, এবং সেটা বাইরের থেকে পর্যটকরা যখন আসবে আপনাদের যে জিনিসগুলো দেখবে সেটা যেন বিক্রির ব্যবস্থা সেটা আরো বেশি ত্বরান্বিত হয়, সেই আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ, নমস্কার, জয় হিন্দ। অসংখ্য ধন্যবাদ এবং আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের আজকের অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়কে ওনার মূল্যবান বক্তব্যের আলোকে আমাদের ঋদ্ধ করবার জন্য। এবারে ধন্যবাদ সূচক বক্তব্য রাখবেন পশ্চিম ত্রিপুরা জেলার মাননীয় জেলা শাসক ও সমাহর্তা শ্রী দেবপ্রিয় বর্ধন মহাশয়। নমস্কার সবাইকে। এই 17তম আঞ্চলিক সরস মেলার উদ্বোধনী অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়, উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসাবে আগরতলা পুর নিগমের মাননীয় মেয়র শ্রী দীপক মজুমদার মহোদয়, উপস্থিত আছেন মাননীয় সভাধিপতি পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদ শ্রীমতী অন্তরা সরকার দেব মহোদয়া, মাননীয় বিধায়ক ত্রিপুরা বিধানসভা শ্রীমতী মিমি মজুমদার মহোদয়া, উপস্থিত আছেন বিশেষ সচিব গ্রামোন্নয়ন দপ্তর ত্রিপুরা সরকার শ্রী সন্দীপ রাঠোর মহোদয়, উপস্থিত আছেন সিইও TRLM শ্রীমতী স্মিতা মল মহোদয়া, তার সাথে উপস্থিত দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত তথা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত SHG দিদিরা, বোনেরা, উপস্থিত আছেন প্রিন্ট ও মিডিয়ার বন্ধুরা,
সুধী জনসাধারণবৃন্দ, আমি আজকের এই যে 17তম আঞ্চলিক সরস মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে থাকার জন্য রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয়কে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ওনার অনুপ্রেরণায় রাজ্যের বিভিন্ন প্রান্তে এসএইচজি গ্রুপের একটা এসএইচজি মুভমেন্টে পরিণত হচ্ছে। তার মাধ্যমে বিভিন্ন ধরনের প্রোডাক্ট আমরা নতুন নতুন মার্কেট লিঙ্কেজের সাথে আমরা সেই নতুন নতুন প্রোডাক্ট তৈরি করতে পারছি। আমি ধন্যবাদ জানাই তার সাথে মাননীয় মেয়র আগরতলা পৌর নিগম শ্রী দীপক মজুমদার মহোদয়কে। স্যার যে এনইউএলএম টিআরএমএল এর পাশাপাশি এই এনইউএলএম এর কাজকর্ম প্রতিনিয়তই উনি পর্যবেক্ষণ করেন, উনি দেখেন যে কিভাবে আরো এসএইচজি মুভমেন্ট প্রমোট করা যায়, সেই ক্ষেত্রে উনি সদাই তৎপর। তো এই অনুষ্ঠানে আসার জন্য স্যারকেও আমি ধন্যবাদ জানাই। তার সাথে ধন্যবাদ জানাই মাননীয় সভাধিপতি পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদ শ্রীমতী অন্তরা সরকার দেব মহোদয়াকে। ম্যাডাম সবসময়ই এসএইচজি গ্রুপকে কিভাবে আরো ভালোভাবে সাহায্য প্রদান করা, কিভাবে তাদের স্বনির্ভর করে তোলা, আত্মনির্ভর করে তোলা, সেই ক্ষেত্রে জেলা পরিষদের যে কয়টায় আমরা যে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দিতে পারি সেই সম্বন্ধে ম্যাডাম সদাই তৎপর থাকেন। সদাই আমরা চেষ্টা করি যে এসএইচজি গ্রুপকে আত্মনির্ভর করার জন্য আমরা পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদ থেকে বিভিন্ন ধরনের যাতে সাহায্য প্রদান করতে পারি। তো ম্যাডামের এখানে থাকার জন্য ম্যাডামকেও অসংখ্য ধন্যবাদ জানাই। তার সাথে ধন্যবাদ জানাই মাননীয় বিধায়ক ত্রিপুরা বিধানসভা শ্রীমতী মিমি মজুমদার মহোদয়াকে। ম্যাডামের কনস্টিটিউয়েন্সিতে এই প্রোগ্রামটা হচ্ছে, তো এই প্রোগ্রাম যাতে সুন্দরভাবে পরিচালিত হয় সেই ক্ষেত্রে ম্যাডাম যথেষ্ট কোঅপারেশন করেছে। বিভিন্ন শর্ট নোটিসের মধ্যে বিভিন্ন ডিপার্টমেন্টের সাহায্যে এই প্রোগ্রামটা অর্গানাইজ করা হচ্ছে। তার পাশাপাশি যে 30 তারিখ পর্যন্ত যে সরস মেলা চলবে সেটার ব্যবস্থাপনার জন্য ওনার কোঅপারেশন চাইব। তার সাথে ধন্যবাদ জানাই বিশেষ সচিব গ্রামোন্নয়ন দপ্তর শ্রী সন্দীপা রাঠোর মহোদয়কে। তো ওনার গাইডেন্সে, ওনার অনুপ্রেরণায় বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি আমরা করছি এসএইচজি রিলেটেড, যাতে উত্তরোত্তর এসএইচজির অ্যাক্টিভিটি আমাদের রাজ্যে বৃদ্ধি পায়। আর এই মেলা অর্গানাইজ করার জন্য ওনার নির্দেশনায়, ওনার নির্দেশে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি আমরা করে আমরা চেষ্টা করেছি যে এই সমস্ত যে মানে আপনাদের সামনে এই মেলাটা যাতে ভালোভাবে তুলে ধরা যায়। তারপর ধন্যবাদ জানাচ্ছি স্মিতা মল, সিইও টিআরএলএম। তো ওনার মেইন যে যে ধরনের কোঅর্ডিনেশনে বিভিন্ন ডিপার্টমেন্টের সাথে আমরা এটা অনুষ্ঠান অর্গানাইজ করতে পেরেছি। তার সাথে এই দীর্ঘদিনব্যাপী যে মেলা সেটা করতে গিয়ে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এসএইচজি গ্রুপরা এখানে এসছেন, তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাই। তার সাথে ধন্যবাদ জানাই বহিরাজ্যের এসএইচজি গ্রুপ থেকে যারা দিদিরা এখানে এসছেন। তার সাথে ধন্যবাদ জানাই প্রিন্ট ও মিডিয়া থেকে আগত সাংবাদিক বন্ধু বান্ধবদের যারা এখানে উপস্থিত থেকে যে আমাদের এই সরস মেলার যে মূল বার্তা রাজ্যের বিভিন্ন প্রান্তে পৌঁছে দেবেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার, জয় হিন্দ। Kognar Mani Bishingtui Hambai Yafarkha, West District ni Boramganang DM Tai Collector, Machang Devapriya Bardhan. এবারে বিনম্র অনুরোধ রাখবো আমাদের আজকের অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়ের কাছে রিবন কাটিং এর মধ্য দিয়ে আমাদের যে থিম প্যাভিলিয়ন রয়েছে তার উদ্বোধন করবার জন্য মাননীয় অতিথিদের সঙ্গে নিয়ে এবং এরপরে আমাদের মেলা প্রাঙ্গণে যে বিভিন্ন স্টল রয়েছে সেই স্টলগুলি পরিদর্শন করবার জন্য 17তম আঞ্চলিক সরস মেলার উদ্বোধনী পর্বের এই মঞ্চের অনুষ্ঠান
একটু ক্যামেরাটা ধর বুমটা দাদার হবে এটা দাদার হবে ফ্রেমটা ঠিক করে ধর হ্যাঁ আমি ক্যামেরাটা বডি ফ্রেমটা যেভাবে আছে এভাবে ধর ঠিক আছে লাগাইস না ঠিক আছে তুমি তুই কেবল দেখতেছ না সিরিয়াস আমি তো লাইভ দিয়ে লগে সিন করে দেবেন না হ্যাঁ দেখো তো তাহলে তো দাঁড়ান দাঁড়ান কই একটু দাঁড়ান প্রোগ্রাম শেষ হয়েছে প্রোগ্রাম শেষ হলে এবারে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় আমাদের আজকের অনুষ্ঠানের মাননীয় বিশেষ অতিথিদের নিয়ে ধীরে ধীরে এগিয়ে যাবেন থিম প্যাভিলিয়নের সামনে এবং রিবন কাটিং এর মধ্য দিয়ে থিম প্যাভিলিয়নের আনুষ্ঠানিক সূচনা করবেন। এরপর বিভিন্ন স্টল পরিদর্শন করবেন। আমারও তো সবাই যাবে না না আমারও তারাই যাবে তোমার ভালো পাইছে এলে তোমার লোকের না 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 এটা হলো আমার 5 জন মধ্যে ধরে মানে 5000 কি ধরবা এটা বলি কয় না স্যারের তারা ওরা আছে বলে সাইটেশন সুব্রতা Tahute Muhulsho, Chishni Sharaswanigni Jengshamani Panda, Orono Paikha, Khumpui. সেই সঙ্গে আপনাদের জানিয়ে রাখছি সন্ধ্যাবেলায় একটু পরেই আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রয়েছে। শুরু হবে আপনাদের সকলকে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করবার জন্য আমন্ত্রণ রইল। মাননীয় মুখ্যমন্ত্রী এগিয়ে চলেছেন থিম প্যাভিলিয়নে থেকে সেখানে Thank you, sir. Thank you very much. Sir, no, sir, we are here for Kerala. We are here from Gujarat. Now we are from Gujarat. Namaste, sir. Thank you, sir. Thank you. দেখি সাইড দাও সাইড এই যে দাদা আমরা এই হাত ধরে আপনি তো আমার একদম ভুলেই গেছেন গা ক্যামেরা দিতেছ না দেখবো তো দেখবো আরে মুখের ভিতরে একটা সমাধি fuera del río.
ফান্ড লাস্ট ইয়ার হয়েছে প্রায় 214 কোটি টাকা। এই বছরও এগুলো থেকে 127 কোটি টাকা মতো। আমরা একটা চেষ্টা করছি স্যার আজকে যদি বইটা যেটা এই মিশনারি দেখলাম ওই বইটার মধ্যে আমরা চেষ্টা করছি আসলে বইটার মধ্যে তারা সবাই স্যার মেলার মধ্যে আছে স্যার স্পট না কেউ আছে ধন্যবাদ। Sampai sarku. আমারই তো ভদ্র মহিলারে ফোন শুরু করছি বাইরে কত কথা কয় না এই চিন্তা তারা আমাদের নিজস্ব প্রোডাক্ট লাভ নাই দেখে
মিনিটের পর দাদা তো আমাকে বাইক নিতে দেয় না, দাদা আমার চরম শত্রু হয়ে দাঁড়িয়েছে, ছেড়ে দেবো আগে
ज्वेलर्स नरनि बागै कायसे पान्दा সংসাখা এবং খান ধনতেরাস ধন সমৃদ্ধি। অফারটা কিন্তু শুরু হয়ে যাচ্ছে 17 অক্টোবর থেকে 26 অক্টোবর। আপনার জন্য থাকছে এভরি পারচেসে গিফট হ্যাম্পার্স, এছাড়া ডেলি মেগা লাকি ড্রয়ে আছে দুটো স্বর্ণের গোল্ড কয়েন, প্রত্যেক পারচেসে আছে স্বর্ণের মুদ্রা। তেই আছে বায়াখ নরগারা জাগাও মানি মানাই রাংচাকনি বাইনাও 25% के डिस्काउंट तेई हिरानी बायनाव तंगो 100% डिस्काउंट आसे याखो मेगा लकी ड्र ब तंगनाय आबन लगियो हंखे नरक कचाम रांचाक सलाई कताल हरमा गनां रांचाक नि मानै आबो मानि मानाय तेई नरनि बागै तेबो काहाम काम सकात बড় जागोन। স্বর্ণকমল হচ্ছে আমার একটি প্রিয় ব্র্যান্ড। 아니고 한가기너 따무만 축동 정케다 탕동 স্বর্ণকমল জুয়েলার্স নরগ যতনা ফাইবেদি ধনতেরাস ধন সমৃদ্ধি ফ্লো। নমস্কার।
Lamsagu Khumpui Koktumao Nongni Logyang Tongu Khumbar Tini Sali Koktumaro Kungka 18 November ni Simi 30 November Jora 17 Anjolik Saras Mela 2022 Montru Okra Dr. Manik Shahni Yaktiv Shoguri Zakha 17 Tomo Haster Beremni Anjolik Saras Mela wa Montru Okrano Kari Puro Nigomni Mayor Dipok Mojumdar Amzani MLA Mimi Mojumdar Tripura Jela Shasokno Khobi Kubuni Atung Robo Tongbaikha Obisini Sharat Melani Naharbung Unkam Protigore Matri Shokti Hobe Shorus Gari Pandawa Mondrogra Koklam Narak Thani Laithani Shalo National Press Day Palai Thani wa Koktuma Thumnai Hirokno Hapangni Bukhakti Shep Sab Rizakmani Kogrogno Khursaka They Hasini Shiklaro Pexane Mani Bay Kuringe Langma Arui Tongmani Kokrokno Shatani Kadumumbo Funoka Mondrogra They Hasti of Pexane Mani Kure Hasti Shunamiti Sananino Kobe Hasti Hapang Hasti Hamkrani Bagai Dal Bidal Tang Butang Nahari Tongmani Kokrokno Kursai Panda Koklam Narka আমরা প্রেস ডে পালন করেছি এখানে সেই প্রেস ডেতে আমরা যারা সাংবাদিক বন্ধুরা আছে তাদের যে 100% হয়ে যাবে সেই সুবিধাও নেই তাদের জন্য আমাদের সরকার ভাবছে এবং বিভিন্নভাবে ওনাদেরকেও আমরা হেল্প করার চেষ্টা করছি আমাদের এই ত্রিপুরা জাতি জনজাতি একটা সারা ভারতবর্ষের মধ্যে বলা যায় বিভিন্ন যেসব সম্প্রদায় সেই সম্প্রদায়ের বাস হচ্ছে ত্রিপুরা এবং এই ত্রিপুরাকে বলা যায় যে ইউনিটি ইন ডাইভার্সিটি যে কথাটা আমরা সবসময় বলি তার একটা প্রকৃত উদাহরণ হচ্ছে ত্রিপুরা অথচ দেখা যায় তাকে বারবার কিছু চেষ্টা করছে এখানে নানাভাবে ডিভাইড অ্যান্ড রুল করার চেষ্টা করছে এর আগেও আপনারা দাঙ্গার কথা আমরা সবাই ভুলে যাইনি এখনো তো সেই সব বিষয়গুলো এখনো কুচক্রীরা চেষ্টা করছে এই সরকারকে কিভাবে হেয় প্রতিপন্ন করা যায় আর তো কোনো ইস্যু নেই আইনের শাসন নেই এই কথাই বলছে আজকে আমাদের আইনের শাসন নেই আজকে আমি বলে এসেছি যে কিভাবে আইনের শাসন নেই তার পুরো ডাটা আমি দিয়ে এসেছি হয়তো আজকে বিকেলের মধ্যেই সমস্ত আইনের বিষয়গুলো আমাদের যে ডাটা নিয়ে আজকে বসবে প্রেস কনফারেন্স করবে 28টা স্টেটের মধ্যে আর রাজ্যের মধ্যে ত্রিপুরা পঞ্চম সর্বনিম্ন নিচের দিক থেকে যদি আমরা 28টা স্টেটের মধ্যে পঞ্চম স্থানে আমাদের আছে আইন শৃঙ্খলার অবনতি কত কম আমাদের নর্থ ইস্ট রিজিয়নের মধ্যে সবচেয়ে হাইয়েস্ট এই ড্রাগস সিজার হচ্ছে আমাদের ত্রিপুরাতে এবং ডিস্ট্রাকশন হচ্ছে এখানে এবং জিরো টলারেন্স নীতি নিয়ে আমরা চলছি মাননীয় হোম মিনিস্টারও বলেছেন যে কোনো প্রদেশ থেকে কোনো সে গাঁজাই হোক আর যাই হোক নেশা জাতীয় দ্রব্য না প্রদেশ থেকে বাইরে যেতে দেওয়া হবে না বাইরের থেকে ভিতরে আসতে দেবে আপনারা জানেন যে ময়নামার থেকে সমস্ত ড্রাগস ইয়াবা ট্যাবলেট থেকে আরম্ভ করে বিভিন্ন নেশা সামগ্রী ফেন্সি রিল ইত্যাদি কফ সিরাপ কোডিং যুক্ত সব যে আসে সেইগুলো মায়ানমার হয়ে আমাদের মিজোরাম আসাম হয়ে ত্রিপুরাকে করিডোর বানিয়ে বাংলাদেশ যায় এবং প্রতিনিয়ত সিজার হচ্ছে ডিস্ট্রাকশন হচ্ছে আমাদের অল্প বয়সে যারা যুবক যুবতীরা আছে এর মধ্যে মানে এই নেশায় এখন ডুবে যাচ্ছে ওনারা মা বাবারা এখন চিন্তিত হয়ে পড়েছে কিন্তু আমি বারবার বলছি ওদের কোনো দোষ নেই দে আর দ্য ভিকটিমস এই জায়গার মধ্যে একটা ধরুন একটা হসপিটালের সামনে বা একটা স্কুলের সামনে কলেজের সামনে ইউনিভার্সিটির সামনে কোন দোকানে বিক্রি করছে তাকে ধরা এবং ধরতে ধরতে একদম কোন জায়গায় হচ্ছে সেখানে যাওয়া মূল জায়গায় যেতে হবে এখানে অনেক লোক আছে যারা আসলে পর্দার পেছনে থাকে এবং এই কর্মকাণ্ডগুলো চালায় বহু বছর ধরে করেছে 35 বছর 40 বছর ধরে দেখেছি আমরা কিন্তু এখন কিন্তু আমরা কোনো অবস্থায় এটাকে ছাড় দেওয়া হবে না কারণ আমাদের কেন্দ্রীয় সরকারও চাইছে আমরাও সেই দিশায় চাইছি এই যে নেশা সামগ্রীর সাথে সাথে বিভিন্ন আগ্নেয়াস্ত্র আসে এবং দেশের সুরক্ষার জন্য এগুলো একটা বিপদের আশঙ্কা তো এর জন্য আমরা এই দিশায় চলছি এখানে খালি রাজনীতির নামে রাজনীতি করতে হবে আর কোনো কাজ করব না বা বিরোধী দল হওয়ার সত্ত্বে বিরোধী খালি কথা বলবো কনস্ট্রাকটিভ কথা বলবো না
সেটা কিন্তু গণতন্ত্রের জন্য শুভ নয়। আমরা চাই কনস্ট্রাকটিভ কথা হোক, এবং আপনারা যা যা করেছেন সেইগুলো বাদ দিয়ে আপনারা কথা বলুন, কারণ আপনারা যা বলেন সেইগুলো আপনারা যা করেছেন যদি অন্য কেউ করেও থাকে আপনাদের বলার অধিকার নেই, কারণ আপনাদের সেই ক্ষমতা আপনারা হারিয়েছেন। আমরা সেই কারণে মানুষ আপনাদেরকে বর্জন করেছে। এখন এই সম্প্রতি মানে আমরা শান্তি সম্প্রতির যে সরকার, সেই সরকারকে মানুষ চাইছে। কালকেও একটা আমি নতুন আমরা একটা আমার সরকারের একটা ওয়েব পোর্টাল আমি ইনোগ্রেশন করেছি আমাদের সরকার। সেখানে আমরা কি বলেছি, ওয়েব পোর্টালটা কেন করলাম, যে মানুষ এখন এই ওয়েব পোর্টালের মাধ্যমে গ্রাম স্তরে কোথায় কোথাও রাস্তা নেই, সাথে সাথে সেখানে সেলফ রিলায়েন্স করার যে চিন্তা মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলছেন, সেই দিকটাও কিন্তু উঠে আসছে। আমাদের সচ্ছলতা আস্তে আস্তে বাড়ছে। হাজার হাজার কোটি টাকা এখন ত্রিপুরার মধ্যেই আমাদের সমস্ত লোকদের মধ্যে ঘোরাফেরা করছে। আয়ের দিক দিয়ে আমরা দেখেছেন, আমরা কৃষকদের আয় দ্বিগুণ করার লক্ষ্যে আমরা কাজ করছি। যেখানে 6,500 মতো রোজগার ছিল আগে 2018 আগে, সেখানে আমাদের প্রায় 11,000 সামথিং হয়ে গেছে। এখন আমরা দ্বিগুণ যে আয় সেটাও কিছুদিনের মধ্যে হয়ে যাবে। তো সব দিকে আমরা নজর রাখছি। আপনারা দেখেছেন যে রাস্তা ঘাট সব উন্নত মানের হচ্ছে। 7টা নতুন, এর মধ্যে আমি যখন গুয়াহাটি যাই 7টা নতুন NH হাইওয়ে হচ্ছে। যখন আমি গেটকরিজিকে বললাম আমাদের ইউনিয়ন অনারেবল মিনিস্টার রোড অ্যান্ড ট্রান্সপোর্টে, যে NH যে 08 যেটা আমাদের লাইফ লাইন, তাকে আপনি 4 লেন করে দিন। সাথে সাথে স্টেজের মধ্যে উনি ঘোষণা করে দিলেন, ভাবা যায় না, 10,222 কোটি টাকা স্যাংশন করে দিয়েছেন। কোনোদিন ভাবা যায়? কোনোদিন? ত্রিপুরার চেহারাই পাল্টে যাবে। আমি সব জায়গায় কথাটা বলি যে রাস্তা হচ্ছে সব ঠিক আছে, কিন্তু রাস্তা মানুষকে রাস্তা দেখায়। শুধু রোডের কিন্তু না, যে রোড দেখালো, রোড বানালাম, কিন্তু রাস্তা মানুষকে সব রাস্তা দেখায়। কারণ যোগাযোগ ব্যবস্থার যদি উন্নতি হয়, সবকিছুর উন্নতি হবে, মনের বিকাশ করবে, কাজ করার প্রেরণা পাবে। আগে আমাদের ছেলে মেয়েরা সবাই, আমরাও বাইরে গিয়ে যেতাম পড়াশোনা করার জন্য। এখন আমাদের এখানে সবকিছু আছে, মেডিকেল কলেজ দুটো আছে, ডেন্টাল কলেজও তাই হবে, ভেটেরিনারি কলেজ আছে, সমস্ত ধরনের হোমিওপ্যাথিক কলেজও আমি বলেছি আগামী দিন করার ইচ্ছে আছে। তো সব দিক দিয়ে আমরা এখানে এখন টেকনিক্যাল কলেজে বলুন, সব পড়াশোনার ক্ষেত্রে আমাদের এডুকেশনে এখন অনেক উন্নত। বিদ্যাজ্যোতির প্রকল্পে আমাদের এখানে এখন NCERT-র কোর্স হচ্ছে, CBSE-র কোর্স হয়ে গেছে, এখানে ইংলিশ মিডিয়াম অনেকগুলো স্কুলকে আমরা বানিয়েছি। তো সেই দিক দিয়েও আমরা কাজ করে যাচ্ছি। স্বাস্থ্যের দিক দিয়ে আপনারা বলুন, সুপার স্পেশালিটির এখানে প্রায় 9টা বিভাগ আমরা খুলতে যাচ্ছি। আগে কোথায় কোথায় মানুষ বাইরে চলে যেত, এখন কিন্তু সেই স্ট্যাটিস্টিক্স বলছি, এখানে যে স্ট্যাটিস্টিক্সটা দেখালাম সেইভাবে স্ট্যাটিস্টিক্স আমরা দেখাতে পারি যে আগে কোথায় কোথায় বাইরে মানুষ বাড়িঘর বিক্রি করে পর্যন্ত বাইরে যেত চিকিৎসার জন্য। এখন সেটা মানে অনেক কমে গেছে এই রেফারের সংখ্যা। আমাদের যে প্রাইমারি হেলথ সেন্টার গুলো আছে সেটাকে ওয়েলনেস সেন্টার আমরা রূপান্তরিত করার চেষ্টা করছি। এডিসি এলাকায় একটা মেডিকেল কলেজ জায়গাও চিহ্নিত হয়েছে, ইয়ারমার্ক হয়েছে, সেটাকে আমরা করার চেষ্টা করছি। আমাদের যারা অফিসাররা আছেন, আধিকারিকরা আছেন, তারাও এখন একটা মানে ফিলিং গুড এই বিষয়টা আসছে, ওনারা কাজ করার মধ্যে স্পৃহা পাচ্ছেন। তো সবাই মিলে আমরা কাজ করছি এই ত্রিপুরাকে শ্রেষ্ঠ ত্রিপুরার যে চিন্তা ভাবনা করার, সেই দিশায় আমরা কাজ করছি। কিছু দিশায় আমাদের এই সরকার কাজ করে যাচ্ছে। মাতৃশক্তিকে শক্তিশালী করার যে বিষয়টা, এখানে লাখপতির যে এখন আমরা একটা ইয়েটা বের করলাম, আপনারা দেখেছেন, লাখপতি দিদি, এটা সত্যিকারের অর্থেই কিন্তু ইট ইজ ইমপ্লিমেন্টেড, আমরা করতে চাইছি। আগে আমাদের দেখতাম প্রধানমন্ত্রীজি যখন আহ্বান করলেন যে 0 ব্যালেন্সে অ্যাকাউন্ট খোলার জন্য, অনেকে অনেক রকম কিন্তু বিদ্রোহ করেছিলেন, আর 0 ব্যালেন্সে অ্যাকাউন্ট খুলবে এটা আবার কি। কিন্তু আজকে আমরা কি দেখলাম, মাঝখানে মিডলম্যান কিন্তু আর নেই।
আপনারা সবাই জানেন এক প্রধানমন্ত্রী বলেছিলেন যে দিল্লির থেকে যখন 100 টাকা পাঠানো হয় কোনো প্রদেশে, সেটা 15 টাকা এসে পৌঁছে, মাঝখানে মিডল ম্যানই নিয়ে নেয়। এখন সেই সুবিধা নেই, অ্যাক্টিভ দেবে যার যার অ্যাকাউন্টে চলে যাচ্ছে। কিষাণ সম্মান নিধির বিষয়ে আসো, কত বড় একটা প্রকল্প, সাথে সাথে 6,000 টাকা 2,000 তিনটা ইনস্টলমেন্টে সমস্ত কৃষক ভাই বোনদের কাছে পৌঁছে যাচ্ছে। ট্রান্সপারেন্সির যে সরকার, ট্রান্সপারেন্সি বলতে যাকে বোঝায়, স্বচ্ছতার যে সরকার, সেটা মোদিজি দেখিয়েছেন, আর সেই বিষয়ে আমাদের সরকারও দেখাচ্ছে। কিছুদিন আগে আমার মনে আছে আমাদের কৃষক ভাই বোনদের অধিক বৃষ্টির কারণে অনেক ফসল নষ্ট হয়ে গেছে। সেই জায়গায় উদয়পুরে একটা সম্মেলন হয়েছিল, সেই জায়গার মধ্যে আমি একটা টিপ দিলাম, 7 কোটি টাকা যারা এফেক্টেড ছিল তাদের ঘরে ঘরে পৌঁছে গেল। সেই মোদিজির দিশাই আমরা চলেছি। মাঝখানে কেউ মিডল ম্যানের কোনো আর জায়গা নেই। তো আমাদের সরকার চাইছে যে ট্রান্সপারেন্সি কাকে বলে, এবং ট্রান্সপারেন্সি সব মানুষ চায়। মানুষ সবসময় চায় স্বচ্ছতা, এবং আস্তে আস্তে আপনারা দেখেছেন যে এই সরকারের উপরে মানুষের আস্থা এই কারণে বাড়ছে যে এখানে কোনো নেপোটিজমের কোনো স্থান নেই, কাউকে নিজের লোক বলে ঢুকিয়ে দেবে সেই সুবিধা নেই। এর জন্য আমরা যখন চাকরি দিই বা কোনো কাজ করি, কোর্টে যাওয়ার কোনো প্রশ্নই উঠে না। কিন্তু আগে আমরা দেখতাম কথায় কথায় কোর্টে যেত, কারণ অনিয়মই ছিল বেশিরভাগ, অনিয়মে ভরা। আর আমরা সতর্ক, ভুল হতে পারে, কিন্তু সেই ভুল আমরা শুধরে নেওয়ার সর্বদা চেষ্টা করি। আর যত স্বচ্ছতা থাকবে, মানুষও এই সরকারের প্রতি আস্থা পাবে, আমি নিশ্চিত। আজকে আমার অত্যন্ত ভালো লাগছে এই সরস মেলা, যে বিভিন্ন প্রোডাক্টস গ্রামীণ এলাকার আমার যে মা ও বোনেরা তৈরি করছে। আজকে গত 2 বছর ধরে তাদের এই সরস মেলা হয়নি এখানে, কারণ কোভিডের কারণে সেটা সম্ভব হয়নি। কিন্তু অনেকদিন বাদে আবার যেন মনে হচ্ছে ওনাদের মধ্যে প্রাণ সঞ্চয় হয়েছে, প্রাণ সঞ্চার হয়েছে। আমি মা বোনদের দেখছি এখানে, তারা প্রচন্ড উৎসাহ উদ্দীপনার মধ্যে ওনারা ঘোরাফেরা করছেন, স্টলে স্টলে ওনারা যে পোশাক সাজিয়ে বসেছেন, যে তাদের যে প্রোডাক্ট, যে লোকাল ফর ভোকাল যে প্রধানমন্ত্রীজি যে ডাক দিয়েছেন, সেটাকে আজকে কিন্তু সেখানে আমরা দেখতে পাচ্ছি। সেলফ হেল্প গ্রুপ হয়েছে, সেটা 2017-18 পর্যন্ত ছিল 4,153। সেই জায়গায় এই 5 বছরে, 4.5 বছরের জাস্ট একটু বেশি, এই কয়েক বছরে আমাদের এই সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর 4,153 থেকে বেড়ে 38,657 হয়েছে। তো কত টাইমস বাড়লো? প্রায় 9.5, 9.30 টাইমস বেড়েছে। কত ডিফারেন্স কোনদিন ভাবা যায় না। আমরা যে এসএসজি দের জন্য যে রিভলভিং ফান্ড আমরা দিই, তাদের কাজকর্ম যাতে অসুবিধা না, আর্থিকভাবে সাহায্য করা, সেটা 2017-18 পর্যন্ত আগের যে সরকার ছিল মাত্র 32.67 করোড় খরচ করেছে। আর সেই জায়গায় আমাদের সরকার এই 4.5 বছর একটু বেশি খরচ কত করেছে? 347.61 করোড়। কোথায় ছিল 32.67 করোড়, আর সেই জায়গায় এই সরকার খরচ করেছে 347.61 করোড়। তাহলে কত টাইম বাড়লো? 10.5 টাইমস বাড়লো। ব্যাংক লোন যেটা ডিসবার্স করা হয়েছে রুরাল উইমেন যারা আছে এসএসজি গ্রুপে, 17-18-তে ওনারা এত বছর সরকারি থাকাতে, সরকার পরিচালনার থাকা সত্ত্বেও মাত্র 4.96 করোড় মাত্র খরচ করেছে। আর সেই জায়গায় আমাদের এই কয়েক বছরে আমাদের এই সরকার 560.37 করোড় এই ব্যাংক লোন এসএসজি যে গ্রুপ আছে আমাদের বোনেদের দেওয়া হয়েছে। তাহলে কত টাইমস বাড়লো? 112.00, অর্থাৎ 11 টাইমস বাড়লো।
আমাদের যে সরকার যেটা মুখে যা বলে তা যে করে তার একটা ডাটা আপনাদের সামনে তুলে ধরলাম। এতদিন ধরে আমরা দেখেছি খালি কথাই বলে, আর কথাটাও অনেকটা আত্মশিল্প ত্রিপুরাতে তৈরি হয়নি, কিন্তু কথা শিল্পীর কিন্তু কারখানা ওনারা তৈরি করেছিলেন। তাত্ত্বিক কথা কিন্তু খুব ভালোভাবে বলতেন। আর আমরা কথাটা হয়তো সেদিন তাদের মতো বলতে পারি না হয়তো, কিন্তু আমরা যে কাজে সেটা কিন্তু আমরা দেখাই। তার একটা দৃষ্টান্ত আপনাদের সামনে তুলে ধরলাম যে অ্যাকশন ইজ বেটার দেন ওয়ার্ড। আমরা সবসময় বলি এই কথাটা। ডিটেলস কথা হয়েছে যে কিভাবে আমাদের প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যেটা চেয়েছিলেন যে মায়েদের যে সশক্তিকরণ এবং আর্থিকভাবে যে সশক্তিকরণের যে বিষয়টা, সেটা কিন্তু আজকে এই TRLM এর উদ্যোগে যে সরস মেলা এখানে হচ্ছে তার খানিকটা আমরা কিন্তু তার ঝলক আমরা দেখতে পেয়েছি। আমরা সবসময় জানি সমাজের প্রায় 50% আমাদের বোনেরা মারা আছেন, কিন্তু এতদিন ধরে আমরা দেখেছি যে কোনো সরকার বা কোনো এই ধরনের নেতা আমরা পাইনি যে ওনাদেরকে সশক্তিকরণের বিষয়টা কোনোদিন ওনাদের থেকে আশা আমরা করিনি এবং দেখতেও পাইনি। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আসার পর থেকে যেভাবে গ্রামে গঞ্জে, কারণ আমাদের প্রায় 75% সারা ভারতবর্ষের মানুষ গ্রামাঞ্চলেই বসবাস করে, তো সেই জায়গায় গ্রামাঞ্চলের তাদের যদি মান উন্নয়ন এবং আর্থিকভাবে সচ্ছলতা সেটা যদি হয়, তাহলে তো দেশের এবং প্রদেশের উন্নতি অবশ্যম্ভাবী। এবং সেই দিশায় আমাদের যে ডাবল ইঞ্জিনের সরকার আমরা বলি, আমাদের মোদিজির যে সরকার, সেন্ট্রাল গভর্নমেন্ট এবং আমাদের সরকার, সেই দিশায় আমরা কাজ করছি। এবং আমি এখানে কয়েকটা ডাটা আপনাদের সামনে তুলে ধরতে চাইছি যে এই সরকার আসার আগে এবং আমাদের সরকারে যে রুরাল উইমেন মেম্বার্স SHG গ্রুপে কিভাবে তার সংখ্যা বেড়েছে। 2017-18-তে আমরা দেখেছি, 17 এবং 18-তে ফাইন্যান্সিয়াল ইয়ার, মানে এর আগের থেকে আপ টু 2017-18 আগের যে সরকার ছিল, উইমেন মেম্বার ছিল SHG মাত্র 39,824। আর আমাদের সরকার যখন প্রতিষ্ঠিত হয় 2018-19 থেকে আজকের এই 2022-23 যে ফাইন্যান্সিয়াল ইয়ার, সেখানে 3,45,000 আমাদের উইমেন বোনরা যারা আছে, মহিলারা যুক্ত হয়েছে। তাহলে কত পার্সেন্টেজ ইনক্রিজ হলো? 8.66 টাইমস বেড়েছে, প্রায় ধরুন 8.5 ভাগ বেড়ে গেছে। কোনোদিন আমরা সেটা ভাবতেও পারিনি। জনপ্রতিনিধি আমরা হই, চেয়ারে বসলে মানুষের থেকে কিন্তু অনেকাংশে আমরা দূরত্ব হয়ে যায়। সেই দূরত্বর মাঝখানে এই ধরনের টেকনোলজি দিয়ে আমরা ব্যবহার করি, তাহলে কিন্তু বন্ধনটা অনেক বেশি সেই ব্রিজটা তৈরি আরো অনেক বেশি স্ট্রং হয়। তো আজকের এই যে সরস মেলা, সেখানে যারা যারা উপস্থিত আছেন, বোনেরা বিশেষ করে যারা উপস্থিত আছেন, TRLM এর অধীনে যেসব সুযোগ সুবিধা আপনাদের দেওয়া হচ্ছে, আমি ডিপার্টমেন্টকে ধন্যবাদ দেব। এবং আপনারা আগামী দিন আমরা যে আশা করছি যে আপনাদের যে প্রোডাক্ট, সেই প্রোডাক্টগুলির আরো উন্নত মানের হোক, আরো বেটার হোক, সেখানে আরো স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে আরো স্কিলড হোক, এবং সেটা বাইরের থেকে পর্যটকরা যখন আসবে আপনাদের যে জিনিসগুলো দেখবে, সেটা যেন বিক্রির ব্যবস্থা সেটা আরো বেশি ত্বরান্বিত হয়, সেই আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। ন্যাশনাল প্রেস ডেনো রুগী ফারসালো বিশালগড় প্রেস ক্লাব নি বখাকতে কাইসা ওয়ার্কশপ पान्डा संसे जाखा
বিশালগড় প্রেস ক্লাব নি বখাকটি ফাশালো ন্যাশনাল প্রেস ডেনো রুগै সংচেজাक पांडव मानजागैखा আগরতলা প্রেস ক্লাব নি সেক্রেটারি প্রণব সরকার রাজুকফাং সুবল কুমার দে रिटायार अंजाक पुलिस इंस्पेक्टर प्रणब सेनगुप्तनो खबै कुबुनि आदंरबो दंबायखा पान्डानि नगराय रकनि याक्ते जाति कथार मोजोंमानि बिसिंतिनो पान्डा चेंगसेजाखा ते कक्टमा थुमनाय रकनते सालचानि वर्कशप पान्डाबो खलायजाखा पान्डावा আগরতলা प्रेस क्लाब नि सेक्रेटारि प्रणब सरकार कग्लाब नारकथानि खरकसा कक्टमा थुमनाय रकनि सामुं ते खरकसा साकथारजा कक्टमा थुमनाय अंगै बासा नानि थांथानि नांककपानि ककरकनो खुरसावै बिनि कग्लाब नारखा আগরতলা प्रेस क्लाब नि आजुकफां सुबल कुमार दे साका 180टा हा कतनि बिसिंग भारत हा कतर कक्टमा थुमनाय रकनि आजुक थाय 142 नम्बर अब गणतन्त्र बेलानो हामियाव गलायजाखनि बसाका अ सालि पान्डाव बिशालगढ़ बखास्तेनि 31 जना कक्टमा थुमनाय रक फाइ मानजाखा ছবি আঁকতে পারে মুন্সিয়ান আছে এখানে আপনারা এই 5টা ডাব্লিউ একটা এইচ নিয়ে কিভাবে আর্টিকেলটা সাজাতে পারেন বা টিভির পর্দায় কিভাবে এটাকে ফুটিয়ে তুলতে পারেন এটাকেই বলা হয় সাংবাদিকের মুন্সিয়ান আপনাকে তো কেউ পছন্দ করবেন আপনি আমার বিরুদ্ধে একটা আমিও পছন্দ করবো না স্বাভাবিক কিন্তু আপনার মুন্সিয়ান হবে সত্যের এবং তথ্যের ভিত্তিতে স্বাধীনতার ভিত্তিতে নির্ভীকতার ভিত্তিতে যেখানে প্রাণ ভয় তুচ্ছ মতভেদ থাকবে মতবিরোধ থাকবে গণতন্ত্রে এটাই শ্রেষ্ঠ রাস্তা যে গণতন্ত্রকে সমৃদ্ধি করতে হলে মতভেদ মতবিরোধের মধ্যে দিয়েই গণতন্ত্র সমৃদ্ধি হয় এটা আমাদের মধ্যেও আছে আপনাদের মধ্যেও আছে কিন্তু এটা কখনোই ওইরকম জায়গায় আপনারা নেবেন না যেখানে আমাদের সমাজ ব্যবস্থার মধ্যে এফেক্ট হয় সমাজ ব্যবস্থার মধ্যে প্রভাব পড়ে এবং আপনাদের যে ওয়ার্কশপের কথা বলেছেন যে এখানে ওয়ার্কশপ প্রণব বলেছেন আবার উনি আসবেন ফিরে আবার আসবেন উনি খুব সুন্দর বক্তব্য রেখেছেন আমিও শুনছিলাম কিন্তু সময়টা খুবই সংক্ষিপ্ত আমারও আরেকটা প্রোগ্রাম আছে আমিও সুবলদার বক্তব্য থেকে শুনে চলে যাব শুধু এটাই বলার ওয়ার্কশপ নিয়ে যে সাংবাদিকতার মধ্যে বেসিক আপনারা যদি 3টা জিনিস মনে রাখেন তাহলে দেখবেন আপনি ভালো সাংবাদিক হতে পারবেন সংবাদটা হতে হবে সত্য আপনি হতে হবে সৎ এই দুটো জিনিস যদি মনে রাখেন এবং যার বিরুদ্ধে খবর করবেন তার বক্তব্য যদি আপনারা নিতে পারেন 3টা জিনিস যদি মনে রাখেন দেখবেন আপনিও ভালো সাংবাদিক হতে পারবেন একটা সময় দেখবেন সমাজও আপনার কাছ থেকে অনেক বেশি আশা করবে কিন্তু যদি এইগুলো না আপনারা মানেন দেখবেন আপনি সাংবাদিক হতে পারেন কিন্তু সমাজ আপনাকে মানবে না সমাজগুলো কি সাংবাদিকতা করে সত্য মিথ্যে করে তো নিজের বিশ্বাসযোগ্যতা নিজের ক্রেডিবিলিটি সব আপনার কাছে আপনি কিভাবে নিজেকে সমাজের কাছে তুলে ধরবেন আপনি কি একজন সৎ সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করবেন নাকি অন্যভাবে নিজেকে প্রতিষ্ঠা করবেন সেটা আপনাদের হাতে তো আজকে যারা নতুন প্রজন্ম আসছে তাদের কাছে আমার এটাই বলা কারণ আমরাও সবগুলো তাদের কাছ থেকে শিখেছি বিশাল মাইলস্টোন ওনাদের জীবনে সংবাদপত্রে ওনারা আজকে যখন আমাদের অনেক সময় বকলো এটা আমরা মনে করি নিশ্চয়ই আমাদের ভালোর জন্য উনি বলেছেন এটা আমার আগামী দিনে হয়তো কাজে আসবে আজকে ধরেন হাতে গোনা আমাদের যে কয়েকজন আছে তাদের মধ্যে সুবলদাই আজকে আমাদের মধ্যে রয়ে গেছেন যিনি আমাদের এখনো শাসন করেন এবং আমাদের বিভিন্ন কথা বলেন তো আমরা এগুলো শুনি এখনো দাদা আসবে শুনলে আমরা একটু দূরে দূরে চলে যাই কারণ সুবলদা আসছে এই জায়গাটা কিন্তু আমরা এখনো মেনটেন করি আমি বলবো আপনারা এই ধারাতেই আপনারা চলার চেষ্টা করবেন দেখবেন একদিন আপনারাও সঠিক জায়গাতে পৌঁছতে পারবেন সাংবাদিকতা 180টি দেশের মধ্যে 140 অবধি অবস্থানে গেছে সুইডেন নরওয়ে অত্যন্ত ছোট রাষ্ট্র সেই সব দেশে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর ফ্রান্স কানাডা এরকম সেই সব দেশ পৌঁছে যাচ্ছে কিন্তু আমরা প্রতি বছর নামছি আমাদের স্বাধীনতা প্রতি বছর খর্ব আমরা সাংবাদিকের কাজ কি সাংবাদিকের কাজ হলো সমাজে যা হচ্ছে সাংবাদিক হলো তার আয়না সরকারের সামনে কোনো আয়না থাকে না কিন্তু সাংবাদিকরা সেই আয়না তুলে ধরতেন কি হচ্ছে সরকার তা দেখে আপনারা জানেন কিনা জানে না এটা হয়তো নতুন তথ্য এই রাজ্যে একজন রাজা ছিলেন তার নাম রাজা কিশোর মালিক
তিনি নিজে গোপনে পত্রিকা পরিচালনা করতেন, টাকা দিতেন একজন সম্পাদকের। কি হতো? পাঠশালা রবীন্দ্র ভবন হল নাম্বার 1 মিশন মুকুল এন্ড নিপুণ প্রোগ্রাম সংসদ জাখা পাণ্ডবনগরে ইংগৈ মানজগৈখ্যা রুংমন্ত্রী রতনলাল नाथ हास्तेव कताल हापां खाजाकमानि याकुलो कताल खे रुं सुरुंगनानि ते रुं फोरोंनानि तांबोतां नाहारजाखा आबोनि मुं रिजाखा नतुन दिशा नै पान्दव कक्लाम नारक थानि शाखा रुं मन्त्री रतनलाल नाथ ते रुं फोरोंनाय रक ओंखा मुमबाति हाय शाक जोंगै गलिवै बुइनो पहर रनाय नै रुं फोरोंनाय रकनि फासिं बरम रुइ कगो शाखा हापांनि बोखाक्तै रुं फोरोंनाय ते सोरोंनाय रकनि बागै दाल बिदाल तांबोतां नाहारजाकै तंमानि कग्रकनबो खुरसावै पान्दव कक्लाम नारखा रुं मन्त्री আমাদের দেশে বর্তমান স্লোগান এক ভারত শ্রেষ্ঠ ভারত, আত্মনির্ভর ভারত। আমাদের রাজ্যের স্লোগান এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, আত্মনির্ভর ত্রিপুরা। এবং সরকারের বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর এক সমৃদ্ধ এবং আত্মনির্ভর ত্রিপুরা গড়ে তোলার স্বপ্ন বুকে নিয়ে আমরা এগিয়ে চলেছি। এখন এই এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা বা এক ভারত শ্রেষ্ঠ ভারত, এটা করতে হলে কোন জিনিসটার উপর সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে? আমরা বেছে নিয়েছি শিক্ষা। কারণ পৃথিবীর শ্রেষ্ঠ মনীষীরা বলছেন শিক্ষাই একমাত্র পারে সমস্ত কিছুর পরিবর্তন, পৃথিবীটাকে পাল্টে দিতে পারে। এটা এমন এক অস্ত্র এবং দেশ এবং জাতিকে উন্নতির চরম শিখরে দিতে পারে। আমাদের দেশের বিজ্ঞানী এবং প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম বলেছেন, the destiny of the country is being shaped in its classroom. এবং আমাদের দেশের প্রধানমন্ত্রী চাইছে আমরা যেন পৃথিবীতে বিশ্বগুরুর আসনে বসতে পারি এবং একবিংশ শতাব্দীর যোগ্য যাতে করে তুলতে পারি আমাদের শিশুদের। এটাকে সামনে নিয়ে দেশের প্রধানমন্ত্রী বিজ্ঞানসম্মত এবং আমাদের নিজস্ব ট্রেডিশন ঐতিহ্য এটাকে সামনে রেখে জাতীয়তাবাদের কথা চিন্তা করে এবং আধুনিকতা বিশ্বের সমস্ত কিছু মিলিয়ে নতুন এক শিক্ষানীতি চালু করেছে। একদিকে মডার্ন বিজ্ঞান ভিত্তিক, আরেকদিকে দেশের ট্রেডিশন, এই দুটোকে মিলিয়ে জাতীয় শিক্ষানীতি 2020 চালু করেছে। আমরা এখানে যারা টিচার আছে, আমি প্রথমেই এখানে আমাদের দুজন সেক্রেটারি লেভেলের অফিসার রয়েছেন, অভিষেক সিংজি এবং আমাদের সরস্বতী বাবু। আমি আমাদের রাজ্যের প্রাইমারি টিচারদের আমি ধন্যবাদ জানাই। এনসিআরটি একটা বই বের করেছে। আমরা সরকারে আসার পরে আমাদের রাজ্যের 32,000 টিচারকে, প্রাইমারি টিচারকে আমরা ট্রেনিং এর ব্যবস্থা করেছিলাম। কে ট্রেনিং দিয়েছে? এনসিআরটি। উইথ দি হেল্প অফ এনসিআরটি ট্রেনিং দিয়েছে। আমাদের রাজ্যে এই ট্রেনিং সাকসেসফুল হয়েছে। কারা বলছে? এনসিআরটি। তাদের একটা ম্যাগাজিন বের হয়, এটার নাম নিষ্ঠা। নিষ্ঠাতে বলছে, এই ম্যাগাজিনটা যখন বের হয়, এখানে নিশ্চয় শিক্ষকরা জানে, আধিকারিকরা তো জানেই। সেখানে বলছে এনসিটির কর্মকর্তারা কেন্দ্রীয় সরকার বলছে যে ভারতবর্ষে 15 কোটি শিশু আছে এবং আমার
ভাবতে পারে 42 লক্ষ প্রাইমারি টিচার আছে সারা দেশে। বলছে কেন্দ্রীয় সরকারকে বলছে আমরা ত্রিপুরাতে এনসিআরটির মাধ্যমে রাজ্য সরকারের সহযোগিতায় আমরা টিচারদের ট্রেনিং দিয়েছি এবং যে মডিউল আমরা করেছি, যে মডিউলের মাধ্যমে সেটা আমরা সাকসেসফুল হয়েছি। কেন্দ্রীয় সরকারকে বলছে তোমরা ত্রিপুরার মডেল টিচার ট্রেনিং মডেল সারা দেশে গ্রহণ করো, সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যাকসেপ্টেড ইট। এর থেকে বড় পাওনা শিক্ষকের কিছু নেই। আপনাদের মডেলে সারা দেশের প্রাইমারি টিচার ট্রেনিং চলছে, সেন্ট্রাল গভর্নমেন্ট একে অ্যাকসেপ্ট করেছে। তো এটা আপনাদের জন্য বিরাট পাওনা। অতীতে পেয়েছি কিনা জানি না, এটা নিষ্ঠার যে বইটা আছে তার মধ্যে লেখা আছে, এটা আমরা দেখে নেন। সুতরাং এই জন্য আপনাদের ধন্যবাদ জানাই। অর্থাৎ আপনারা পারেন না এই কথা আমি মানতে পারি না, কারণ আপনাদের এটা প্রো এনসিআরটি বিজ্ঞানসম্মত এরা সংস্থা, তারাই বলে দিয়েছে কেন্দ্রীয় সরকারকে এবং কেন্দ্রীয় সরকার গ্রহণ করেছে। তো আপনারা একজন ভালো শিক্ষকের গুণ কি আমাদের দেশ ছেলে মেয়েদের প্রজন্মের পর প্রজন্ম ধরে এই দেশ এবং সমাজে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার গুরুত্বপূর্ণ দায়িত্ব আপনারা পালন করছেন। এখন যদি তাকে শিক্ষার্থী ভালো হবে কিনা এটা নির্ভর করে আপনার উপর। ভালো হলে বোঝা যাবে আপনি সঠিক শিক্ষা দিচ্ছেন, খারাপ হলে বোঝা যাবে আপনি সঠিক শিক্ষা দিচ্ছেন না। ঋষি অরবিন্দ বলেছেন, the first principle of true teacher is that nothing can be taught. আপনি কিছু শেখাতে পারবেন না। উনি বলছেন, the teacher is not an instructor or a taskmaster, he is a helper and guide. মেধা ওরও আছে, যে টিচার বেশি তাকে মেধাকে বিকশিত করতে ইজ এ গুড টিচার। এটার জন্য স্লোগান লাগবে না। স্বামী বিবেকানন্দ বলছে, দেখেন নিশ্চয় স্বামী বিবেকানন্দ থেকে বড় আমরা কেউ নই এখানে, বলছে হু ইজ ট্রু টিচার? দি অনলি ট্রু টিচার ইজ হি who can convert himself as it were into 1,000% at a moment's notice. The only true teacher is he who can immediately come down to the level of the student and transfer the soul to the student's soul and see the student's eyes and hear through his ears and understand through his mind. Such a teacher can really teach and none else. Phashalo second Freshers Day Songjakha Noai Hall Khumulungo Pandawa Nogore Ingai Manjagi Kya TTA Disney CEM Punochandra Jamatiate TSF ni Adong Okra Tangpong Rogbo Tongmakya Shodor East Divisional Committee Degree College Day ITI Unit by Second Freshers Day Panda Khumulungni Noai Holo Songjakha Freshers Songjakmani Naharmung Angkha Rungno Kotora Kotal Rung Shurungnai Rokphani Rokni Sinimung Naharnani Te Rung Shurungnai Rokni Rung Shurung Thani Jungjal Tongmarok Khananani Te Jungjal Asai Tongmarokno Shupungnani Naharmungbaino O Panda Songjakha Ni Shaka TSF ni President Bishukumar De Burma. Actually, tini second freshers meet cultural program organized by Sodoris Division Committee, tai Khumulung Degree College, tai ITI Unit borok by organized Kajak. Actually, sini o freshers jata social meet sini oboni khlaimani reason tongo. जोंबो बिसि ब्रुम ब्रुम न खलायो जों TSF जेफ्रुन सिमी आसाय फायो आफ्रुन सिमी न आबा हाइके सिनि कटाल सरायरक जेटा कलेज लेभेल हाबनाय रक न जों सिनिलायो ताम खलायनके बरंनि विभिन्न समस्या
फरायना थांखिनि दंमारनो जों सलिउसन खालामनायनि बागै जों आबाहायके बरनो सिनिमुंनावै जों बरनो एनकारेज खालायो बिलिभ आप खायो जों बरनो टिसाव फोरोंगो इनका आमते चिनि फोरोंते ताबुक फायनायका चिनि टेसन हयते न अनेक बरक लिडारशिप फायका अफिसार कत अंखा गोबांमा जागा ताबुक ओ टीएसएफ सामानि न जों ताबुक जे मानि दंमानि जे चिनि दफाना रखाङि दंमानि विभिन्न जागाव जे सामुं तांनाय चिनि टीएसएफ हयते न अब लिडारशिप कासे फैयो आबागै चिनि रिजन दङ अ फ्रेसास खायमानि आबागै जों तिनि अर नुवाय हल जों तिनि कुथुम लायो चिनि एक्चुअली जों सारातिरफ्राव चिनि 33 बार 33 टाइम जों फ्रेसास मिट खाजाका टीएसएफ निङै आबाहायनो खाजाकै दङ गोबांमा कलेजाव जों खलाय दङ साइटगै दङ तेबो आबाहायके ताबुक तो कलेज बांखा जों आगि चिनि सानमनि चिनि चाप्टार अफ डिमान्ड दङ टीएसएफ नि जों डिभिजन वाइज खलायै बा चिनि टिप्रासा एरियाव जों गोबांमा डिग्री कलेज आईटीआई कलेज पीटीआई कलेज सानमानि ताबुक आ चिन टीएसएम सानमानि न जों ताबो खमुलुं हायो डिग्री कलेज पीटीआई आईटीआई मानिनो जों तिनि जों तेबो तंथगै जों तिनि ताबुक तंथगलायो जों हाइब सिमिया तिनि अर डिग्री कलेज खुलुका पीटीआई खुलुका आईटीआई खुलुका हाइया अबनो मेकानिजम अबनो बाहायके चालंनाय अजाका तामो ब्रांच दं नांख तामो डिपार्टमेंट नांख जों आब्रं तिनि खालखलि सालायनाय आबागै जों तिनि अ कुथुम लायमोन पान्दा आं टीएसएम प्रेसिडेंट बिशुकुमार देबरमा लाइथानाय सालकिसा सका नतुन नगर आमचायाव गुलि ककमानि पार्टी मुंग खरकनि रमजाकमानि पुलिस बाय आ पार्टी मुंग याक दंग हनै थांनाय सालि हरते खरकनि मानजाक फिउका सदर एसडीपीनि दै दलमुं बाय सिनाय हानि आमचायाव नतुन नगर आमचायाव गुलि ककमानि पार्टी मुंनो किटिंगै रमजाखाते खरकनै बरकनि यागो कायसा पिस्टल ते कायसा बुलेट बमानखा खरकनि आसामिनो ग्रेप्तार खलाई तुबुजाखा पश्चिम थानाव रमजानाय रकनि मुं ओंखा सन्दीप कर पार्थ दास बरकनि यागो मानमानि पिस्टल ते बुलेट नतुन नगर आमचानि पार्टी मुंगो ककजाक मानिदा आमजुगै नायजाकनाय हेनिबो शाखा पुलिस गुड आफ्टरनुन আমাদের এখানে একটা কেস রেজিস্টার হয়েছিল 169 2022 নতুন নগর বাজার মানে একটা যে ফায়ারিং ইনসিডেন্ট হয়েছিল এর মধ্যে ফার্স্ট ডেতে এফআইএন দুজন এপি অ্যারেস্ট হয়েছিল সন্তোষ দাস আর প্রভাকর ঘোষ এই কেসটার মধ্যে বাকি যে আসামি এফআইএন ছিল তারা ভাগাচ্ছিল এর মধ্যে কিছু কিছু আমাদের ইনভেস্টিগেশন চলছে কিছু নাম আসছিল ওদের বাড়িতে রেড কন্টিনিউসলি হচ্ছিল কিন্তু ওরা সব মানে রেসপন্ডিং তো ফাইনালি কালকে একটা খবর এসেছে যে এদের মধ্যে এফআইএন এপি এই এলাকাতে দেখা গেছে তো অ্যাকর্ডিংলি আমি ওসিপিএস সুকুমার দেব সেকেন্ড ওসিপি জামাতে আমরা টিম করে কালকে মাঝরাত্রিতে চিনহানির শ্মশান যে আছে কালী মন্দিরের পিছনে ওখানে দুজনকে আটক করেছি এর মধ্যে এফআইএন এপি সন্দীপ কর এলাস আকাশ বাবার নাম সজল কর বয়স 27 চিনহানির পিএস এয়ারপোর্টে বাড়ি তো এফআইএন এপি হচ্ছে ওনাকে অ্যারেস্ট করা হয়েছে ওনার সঙ্গে পরিতোষ দাস উনি অ্যারেস্ট হয়েছে প্রান্তোষ দাস তো ওনার প্রান্তোষ দাস বাবার নাম পরিমল দাস ও চিনহানি থানায় পড়ছে প্রান্তোষ দাসের কাছ থেকে এই সফিস্টিকেটেড একটা পিস্তল একটা ম্যাগাজিন একটা লাইভ রাউন্ড হচ্ছে রাউন্ডটা দেখে ফেসে সেম রাউন্ড বোঝা যাচ্ছে যেটাতে মানে ফায়ারিং এটা আমরা এখন এফএসএল পাঠাবো পাঠিয়ে এই পিস্তল দিয়ে ওই ইনসিডেন্টটা হয়েছে কিনা এটা এখন দিকে এভিডেন্সটা আসবে এখন প্রিলিমিনারি ইন্টারোগেশনের মধ্যে যা বুঝলাম যে ওই যেটা লাস্টে বলা হচ্ছিল যে ইন্টারনাল টেন্ডার নেগোসিয়েশন নিয়ে গ্যাংওয়ার ছিল আর যে ভিকটিম আছে হরিপদ দাস সঞ্জয় দাস আর সন্তোষ দাস এরা সব এক গ্যাংয়ে ছিল এক গ্যাং থেকে আরেক গ্যাং এদিক ওদিক হতে থাকে এর মধ্যে পার্সোনাল লাইব্রেরিও আছে এটাতেই এই মানে সূত্রপাত এই ঘটনা এখন তো জাস্ট ইনভেস্টিগেশন স্টার্ট হচ্ছে আমরা রিমান্ড চাইবো আজকে ফরওয়ার্ড করে তো অ্যাকর্ডিংলি রিমান্ডের মধ্যে আরও তথ্য আর আরও কে যুক্ত আছে এটা বেরিয়ে আসে তো ওরা নিজেরাই কনফিউজ করেছে যে এইটাই ব্যবহার হয়েছে এটা তো ফরেন্সিক ল্যাব দিয়ে প্রুভ হবে এক্স্যাক্টলি ব্যাপারটা একটা লাইভ রাউন্ডও পাওয়া গেছে তো যেটা প্যারেন্টসে মনে হচ্ছে যে সেম ক্যালিবারি যে ক্যালিবারি হাতিয়ার ঘটাতে ব্যবহার হচ্ছে
এখন আমরা ইন্টারোগেশনে দেখি কি আছে, এখনও 1 মান্থ ওই কেসটা হয়নি, ভেরি প্রাইমারি স্টেজ, বাট মেজর অ্যাচিভমেন্ট বিকজ ওয়েপেন অফেন্স প্রবলি আমরা রিকভার করে নিয়েছি। আগে যদি কিছু এর মধ্যে আপডেট থাকে তো সেটা আপনাদের জানাবো গুলো হয়েছিল পেয়েছি, সেটা দেখে মনে হচ্ছে যে সেম রাউন্ড, মানে সিমেট্রিক্যাল রাউন্ড। টাইপ কি আছে এটা? টাইপ তো অ্যাকচুয়ালি 9mm তো না, ঠিক তার ছোট সাইজটা 7.38 বা এরকম 7.62 কাছাকাছি। অ্যাকচুয়ালি কোনো ইয়ে করব এখন এটা দ্যাট উইল বি মানে ডিটারমাইন্ড বাই দ্য ফরেনসিক ল্যাব। স্যার এমনি যে উইপনটা রিকভার হয়েছে সেটা মেড কোথায়? sophisticated but locally made. স্যার তার বাড়ি কি আগত মানে চিনাইখানি এলাকা? এয়ারপোর্ট থানা। থ্যাংক ইউ। Cerai busukno rompremani kokshil jamung bai romjakha amjani no umor chakra thagu kulaine khuai mohila thana police bai patimu ungkha khuai thana bai khobja purbo sunatola kamini khoroksa umor chakra je id bata samung khlaine thangthani bini busukno tei thangmani samung bai diponi mai jawoi noko kifili phakya phia bobai baksa kifili phailiam busuk abo bai nokni borok naituk tonglaimani jora wono amjani no thagu kulaine 80 bosorni Basudev Tatini Nokni Cheraino Kapi Faimani Nukha Te Nogo Shokpaiman Yaklo Shago Patimani Beba Kokno Nokni Borokno Shai Khanarika Cherai Cherani Shago Patimani Kokrokno Khanawoi Nukuni Boro Kubi Bisar Mandabagai Khwai Thanawo Mamla Sikya Khwai Thanani Khwai Mohila Thanawo Mamla Refer Klai Nohorjaka Te Mohila Thanani Bukhakte Case number 1/2022 U/S 376 A/B IPC and 4 OPOCSO at Mamla Srijaka Romprenani Phase Te Basudev Tatino Graptar Klai Tubujaka Why women PS একটা রিটেন কমপ্লেন আইছে যে কমপ্লেনেন্ট হইল বনা তাঁতি ওয়াইফ অফ লেট মহেন্দ্র তাঁতি বাড়ি ইস্ট সোনাতলা ওয়াইয়ের আন্ডারে যে ওনার গ্র্যান্ডডটারে নাকি ধর্ষণ করা হয়েছে এরকম অভিযোগ পাড়া প্রতিবেশীর দ্বারা। পাড়া প্রতিবেশী ওনার নাম বাসুদেব তাঁতি, বাবার নাম হাতিয়া তাঁতি, সেম লোকালি। তো অ্যাকর্ডিংলি ওনার রিটার্ন কমপ্লেনের বেসিস আমরা কেস রেজিস্টার করছি। কেস 2022 খোয়াই ওমেন কেস নাম্বার 1 dated 17/11/2022 under section 376 AB IPC and 4 of POCSO. Accordingly accused person কে আমরা অ্যারেস্ট করেছি, এখন ইনভেস্টিগেশন চলছে। 15 November ni salo khwai mohila thana phiok jakmani aboni yagulo pulia rompre jakmani mamlani bising tino samung tangnani jengjakha Bureau report Khumpui স্বর্ণকমল জুয়েলার্স নবনিবাগী কাইসা পান্ডা সংখ্যা এবং খান ধনতেরাস ধন সমৃদ্ধি অফারটা কিন্তু শুরু হয়ে যাচ্ছে 17 অক্টোবর থেকে 26 অক্টোবর। আপনার জন্য থাকছে এভরি পারচেসে গিফট হ্যাম্পার্স, এছাড়া ডেইলি মেগা লাকি ড্রয়ে আছে দুটো স্বর্ণের গোল্ড কয়েন, প্রত্যেক পারচেসে আছে স্বর্ণের মুদ্রা। তেই আসে বায়াখ নরগারা জাগাও মানি মানাই রাংচাকনি বাইনাও 25% के डिस्काउंट तेई हिरानी बाइनाओ तंगो 100% डिस्काउंट आसे याखो मेगा लकी ड्र ब तंगनाय आबन लगियो हंखे नरक कचाम रांचाक सलाई कताल हरमा गनां रांचाक नि माने आबो मानि माने तेई नरनि बागै तेबो काहाम काम सकात बড় जागोन। স্বর্ণকমল হচ্ছে আমার একটি প্রিয় ব্র্যান্ড। আনিব হংখাকি নরকতা মোয়ান সুতং জংখেতা থাংতং স্বর্ণকমল জুয়েলার্স নরক যতনা ফাইবেদি ধনতেরাস ধন সমৃদ্ধি ফ্র নমস্কার। কক থাইসা চিকনতে কক itu abo hilik mani belaike
আবনি তাই কোনো মানে লয় করি আবংখা ভারতীয় জনতা পার্টি চিনি ত্রিপুরা সারণ্য চিনি ভারত হাস্তেনি ইন্ডিজিনাস পিপল বা आदिवासी पपुलेशन न बरंगनी कल्चर बरंगनी लैंग्वेज न बाहायखाय नुक और चिकनते कायसा लेटर बाय आबंगो त्रिपुरा दिन बरक साइमान 2016 आं जखन एमपी तफ्रुओ आफ्रुओ बाजेट सेशनो आं कक बरक बाय रेलवे स्टेशन ताई आगरतला एयरपोर्ट आवाई खायदि हेनो आं डिमांड तिसाखा आबनो आफ्रुनी सिविल एविएशन मिनिस्टर अशोक गजपति राजू तै सुरेश प्रभु आबनो एक्सेप्ट खायै आगरतला एयरपोर्ट ताई रेलवे स्टेशन कक बरक बाय अनाउंसमेंट चांजाखा किन्तु 2019 जखन आं एमपी कुरिखा अब ताइवैसा मथाकजाखा ओंखाय त्रिपुरा जिनि त्रिपुरा हस्तनि जों जरा कक बरक सनाय बरक सिमिया जत्त लुकरक आवबाय बेलायखाय खाखामगासिनो आबनो त्रिपुरा मथानि बरम गोनां चेयारमैन बरम गोनां प्रद्युत माणिक्य किशोर बो ताबुक निजे सिविल एविएशन मिनिस्टर ने थानियो ताइवैसा अब दिसाका जना कक बरक बाय ताबुक जे आगरतला एयरपोर्ट ताबुक बुमुंग फारजाखा महाराजा वीर विक्रम माणिक्य बाहादुर एयरपोर्ट और ताइवैसा अब चंगने मुथुन बिनि चिठी जों कक बरक सनाय रक नुगुई बजे इनिशिएटिव नामानि जों बेलायखे साजाखा खातर खाचिनि यस इट इज एन वेलकम स्टेप किन्तु मियावखालियो 16 नवेम्बर मिनिस्टर ऑफ सिविल एविएशन एंड स्टील गवर्नमेंट इंडिया ज्योतिरादित्य एम स्किंदिया बो आबनि रिप्लाई लिखा तामो रिप्लाई लिखा जे गवर्नमेंट नि पॉलिसी करुई जे लोकल लैंग्वेज ताई इंग्लिश ए लोकल लैंग्वेज ताई इंग्लिश ताई हिंदी कथाम लैंग्वेज बादे फोर्थ लैंग्वेज आमती खाई ताताल कगाबो 2016 जो अब अंगमान खाई तब तामने बगे अंगमान जंगनाय अब आगरतला एयरपोर्ट कक बरक बाय एनाउंसमेंट नि अब सिमिया जे बीजेपी आरएसएस बरं निजे रायदा बरक चिनि त्रिपुरा सारंग न बाहायखे नुक इ देशनि इंडिजिनास पीपल नि लैंग्वेज कल्चर तुई बरंगनि तामो दृष्टिभंगी तामो रायदा एटीट्यूड आबुनि एविडेंस आबुनो जों चिनि पार्टी आं गणमुक्ति परिषद शुधु जों त्रिपुरासा सिमिया इ त्रिपुरा जनि 40 लाख लोकरंनि अंगयां बीजेपी गवर्नमेंट नि स्टेप न जों सिलिंमा साख्लायो कन्डेम खायो एवं डिमांड खायो जे कक बरक बाय ताइवैसा रिज्यूम खायनिया जे 8 शेड्यूल कक बरक न खबनानि अंथुन एवं जों जत्त त्रिपुरा जिन लुकुराव तामो कक बरक सानाय तामो कक बरक साया आबुनि बागै थानसांगै कक तिसाना नांनाय आबो नंखा तिनिनि इ आबो मुलक তো 14টা পাউস
Jadi kaya ni, kulu. Udah yang telu. Aku mulai tadi. Aku. Ini bapa pun. আজকে অ্যাকচুয়ালি আমাদের এনসিসিপিএসে একটা গোপন খবর আসে যে জিঞ্জার হোটেলের পেছনে ইস্ট বরজলা জায়গাটা ওইখানে রতন দেবনাথ ওনার বাড়িতে প্রচুর পরিমাণে নার্কোটিক্স ড্রাগ সিজ আছে। তো সঙ্গে সঙ্গে আমরা কুইকলি রিঅ্যাক্ট করি এবং আমাদের টিম আমরা সেই জায়গাতে ওনার রতন দেবনাথের বাড়িতে যাই, গিয়ে ওনার বাড়িটা ভালো করে সার্চ করা হয়। সার্চ করার পরে আমরা ওনার বাড়ি থেকে 14টা ব্রাউন সুগারের পাউচ পাই, যেটার ওয়েট হয়েছে নেট ওয়েট 170 গ্রাম এবং যার বাজার মূল্য হবে অ্যাপ্রক্সিমেটলি 40 লাখ। তাছাড়াও ওনার বাড়ি থেকে আমরা যে এইসব যে বেআইনি কাজে যুক্ত নার্কোটিক ড্রাগসের ব্যবসার সাথে যুক্ত টাকা 23,000 টাকাও ওনার বাড়ি থেকে পাই। 23,000 টাকাও সিজ করি এবং রতন দেবনাথকে ওনার বাড়ি থেকে আমরা গ্রেফতার করি এবং এনসিসি থানাতে একটা এনডিপিএস কেস অ্যাক্টে একটা কেস নথিভুক্ত হয়েছে। ওনাকে কি জিজ্ঞাসা করা হয়েছে উনি কি মালিক না ওনার পেছনে আরো রয়েছে কারো? ওনাকে আমরা এখন মাত্র ধরে এনেছি, থানাতে কেস হয়েছে, জিজ্ঞাসাবাদ চলছে, উনি এখনো কিছু অ্যাকসেপ্ট করছে না। তো ওনার পজিশন থেকে পেয়েছি ডেফিনেটলি উনি ইনভলভ। বাকি নিশ্চয়ই উনি একা তো এটা করবে না, এটা হিউজ পরিমাণ 170 গ্রামস ব্রাউন সুগার। তো ওনার সঙ্গে আরও অনেক ভালো যুক্ত আছে এবং ডেফিনেটলি ওদেরকে বের করতে হবে কারা এই ব্যবসার সাথে যুক্ত এবং আমাদের সমাজকে ক্ষতি করছে। আমরা ডেফিনেটলি ট্রাই করছি এটা ফার্দার লিঙ্কেজ বের করার। ওনার বাড়ির কোন জায়গা থেকে পাওয়া গেছে? ওনার খাটের বক্স খাটের ভেতরে উনি এটাকে ঢুকিয়ে দিয়েছেন, সেখান থেকে আমরা এটা বের করে নিয়েছি। ওনার মধ্যে এনডিপিএস একটা মামলা নথিভুক্ত হয়েছে। এই গতকাল রাত্রে শ্রী স্বরূপ সেন এসডিপো কাঞ্চনপুর স্যারের নেতৃত্বে কাঞ্চনপুর থানার পুলিশ স্টাফসহ আমরা এই পানিসাগর কাঞ্চনপুর রাস্তায় আমরা এই গোপন সূত্রে বেসিসে রেড করি এবং রেড করার সময় এই দুইটা গাড়ি, একটা বোলেরো পিকআপ এবং একটা i20, এখানে প্রায় 3,200 বোতলের মতন দেশি এবং বিদেশি মদ বিভিন্ন ব্র্যান্ডের সিজ করতে সক্ষম হয়। কিন্তু পুলিশের আজ পেয়ে আসামি যারা আছেন তারা পালিয়ে যেতে সক্ষম হয়। এর মধ্যেও আমরা আসামি যে জড়িত ওদের ডিটেল সংগ্রহ করেছি এবং তাদের এগেনস্টে আমরা এখন আইন অনুযায়ী আমরা কেস আদালতে প্রেরণ করছি। ওনাদের নাম কি স্যার? এখন পর্যন্ত পিঙ্কুনাথ বলে একজনের নাম পাওয়া গেছে, বাদ বাকি আমরা দেখছি যদি কারো আরও জড়িত হয়। স্যার গাড়ির নাম্বারটা বলে দিন। হামবাই যত মিডিয়া রত্ন তিনি মই 19 চরিলাম বিধানসভা কেন্দ্রনি বাথানমুরা এডিসি ভিলেজ ও ভিলেজনি ন চিনি রোগ বসংনি বেবাগৈ 14 পরিবারনি 50 ভোটার তিনি চিনি বুবাগ্রানি আইডিওলজিनो हामजागै गेरादार ट्रिपलैंड न सापोर्ट खालायनायनि बागै ते बुबाग्रा न लगिरनानै हिनैनाय बरक आइदि बीजेपी खालायदोंमोन তিনি बरक चिनि इफरा मथावाव जयन खालायखाया हे बरक न आं लामसगो ओ आमथनि एमडीसी हिसाबै তিনি अ जयनिं प्रग्रामाव चिनि अर फाइमानदा फैखा चिनि सिमना तमाकारिनि चिनि एमडीसी आइदिनि कसाम एमएलए बरक मोनां रवीन्द्र देबबर्मा तेइसिनि अर चरिलामनि बुध देबबर्मा सह चिनि जे लोकल लिडार जतन तंबायो बरक लामसगो तामुक तै आंगर मिडियान बिसिनतै थानाय तामुक बो जारा किसाय किसा तामु चिनि बरक तामु आनसा तामु थुरुकसा तामुक बो जारा बुबगारानि इमां खरां न खनावै तामुक बो फायाको जारा रंग न बरक न दाक्ति दाक्ति फाइनानि बागै आं कबकनाय तामनि बागै इंके जों चिनि थिनां न चिनि भबिष्यत प्रजन्म न चिनि नेक्स्ट जेनेरेशन न
chini o hawo kaham kerengke tongi sanani kaham ma porinani kaham tuima nungnani tei greater tripura land manani hingkangke seng baksa thamsa tei yapri baksa ke bathanglanai haini bagai jara phayo ko no স্বর্ণকমল জুয়েলার্স নবনিবাগী কাইসা পান্ডা সংখ্যা এবং খান ধনতেরাস ধন সমৃদ্ধি। অফারটা কিন্তু শুরু হয়ে যাচ্ছে 17 অক্টোবর থেকে 26 অক্টোবর। আপনার জন্য থাকছে এভরি পারচেসে গিফট হ্যাম্পার্স, এছাড়া ডেলি মেগা লাকি ড্রয়ে আছে দুটো স্বর্ণের গোল্ড কয়েন, প্রত্যেক পারচেসে আছে স্বর্ণের মুদ্রা। তেই আসে বায়াখ নরগারা জাগাও মানি মানাই রাংচাকনি বাইনাও 25% के डिस्काउंट तेई हिरानी बाइनाओ तंगो 100% डिस्काउंट आसे याखो मेगा लकी ड्रॉ बो तंगनाय आबन लगियो हंखे नरक कचाम रांचाक सलाई कताल हरमा गनां रांचाक नि मानै आबो मानि मानाय तेई नरनि बागै तेबो काहाम काहाम सकात बড় जागोन। স্বর্ণকমল হচ্ছে আমার একটি প্রিয় ব্র্যান্ড। আনিব হাঙ্কাকি নরক তামো ওয়ানসুত जों खेता थाम दङ स्वर्णकमल ज्वेलार्स नरक जतन फाइबेदि धनतेरस धन समृद्धि फ्र নমস্কার।
सिनायथ मनायदि गोसोक सिनायथ मनायदि অজয় বর্মা মহোদয় বলবো না তো শিক্ষকরা অমর রহে তো শিক্ষকরা অমর রহে তো শিক্ষকরা অমর রহে তো শিক্ষকদের আমরা বলছি না বলবো না তারপর তাদের সকলের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন সান্নিধ্য করবা শিক্ষকদের আমরা বলছি না বলবো না শিক্ষকদের আমরা বলছি না বলবো না তারপর তাদের উভয়ের স্মৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করবেন এখন শ্রদ্ধা নিবেদন করবেন শিক্ষক কমল দেব অনুরোধ রাখছি তারা তারপর তাদের সকলের প্রতি পুষ্পার্ঘ্য অর্পণ করবেন শিক্ষক অমূল্য দেববর্মা মহোদয় জয়েন্ট মুভমেন্ট কমিটির সিনিয়র শিক্ষক সদ্য বিজয় কৃষ্ণ শাহ মহোদয় তারপর তাদের সকলের প্রতি শিক্ষকরা অমর রহে শিক্ষকরা অমর রহে শিক্ষকরা অমর রহে ম্যাডাম ভাই সবাই সবাই শব্দ নিবেদন করুন যারা এখানে সমবেত
শিক্ষকদের আমরা বলছি না 10,300-তে সদস্য জয়েন্ট মুভমেন্ট কমিটির পক্ষ থেকে আমাদের সদ্য প্রয়াত শিক্ষক যারা 4 জন প্রয়াত হয়েছেন তাদের উদ্দেশ্যে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে আমরা সমবেত হয়েছি। প্রথমেই মিডিয়ার বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ, খুব অল্প সময়ের মধ্যে আপনারা এসছেন। মূলত যে বিষয়, দীর্ঘ দিনের ইতিহাস, নতুন করে বলার কিছু নেই। আমরা বারংবার রাজ্য সরকারের কাছে একটাই দাবি রাখছি যে রাজ্য সরকার যেন আমাদেরকে স্কুলমুখী করে, যাতে করে আমাদের শিক্ষকরা এই অসহায় অবস্থায় থেকে আর যেন এদের প্রয়াণ না হয়। কিন্তু আমরা রাজ্য সরকারের এইভাবে কোনো ধরনের ভূমিকা এতদিন যাবৎ দেখতে পাই। আপনারা জানেন, গত সেপ্টেম্বর মাসের 28 তারিখ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে আমরা দেখা করেছিলাম। সেই সময় রাজ্যের অ্যাডভোকেট জেনারেল এবং ল সেক্রেটারি মহোদয় ছিলেন। সেই আলোচনার সাপেক্ষে যেটা উঠে এসেছিল যে আমরা কিভাবে এই জাজমেন্টে এফেক্টেড না, তার একটা ব্যাখ্যা আমাদের কাছে চেয়েছিলেন এবং সেই মর্মে আমরা আমাদের তরফ থেকে একটা ব্যাখ্যা রাজ্য সরকারের, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, ল সেক্রেটারি এবং অ্যাডভোকেট জেনারেল হাতে তুলে দিই। কিন্তু তার পরবর্তীতে আমরা দেখতে পাই যে কালী পূজা এবং লক্ষ্মী পূজার মাঝখানে যে এক্সটেন্ডেড ফর্মে মিটিং করে আমাদের সমস্যাটা সমাধান করার কথা ছিল, সে বিষয়ে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কোনো সদর্থক ভূমিকা নেননি। পরবর্তীতে আমরা এই মাসের 9 তারিখ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে একটা আবেদন জানাই যেন 7 দিনের মধ্যে উনি আমাদেরকে একটা সময় দেন, আমরা এই বিষয়গুলো নিয়ে ওনার সঙ্গে আলোচনা করতে চাই। কিন্তু আমরা দেখলাম রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী 7 দিনের মধ্যে আমাদের কোনো ধরনের সদর্থক ভূমিকা নেননি এবং কোনো ধরনের আলোচনায় আমাদেরকে ডাকেননি। পরবর্তীতে আমরা 15 তারিখ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে একটা চিঠি দিয়ে জানান দিই যে যেহেতু আপনি আমাদের বারবার চিঠির কোনো উত্তর দিচ্ছেন না, সুতরাং 21 তারিখ আমরা মহাকরণের উদ্দেশ্যে আসছি এবং আমাদের প্রতিনিধি দল আপনার সঙ্গে দেখা করবে ওই দিন আপনি আমাদের জন্য কিছুটা সময় রাখবেন। এই সাপেক্ষেই আজকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করা হয় যে আগামী 22 তারিখ উনি এক্সটেন্ডেড ফর্মে একটা মিটিং করতে যাচ্ছেন এবং সেক্ষেত্রে আমাদের তরফ থেকে লিগ্যাল অ্যাডভাইজার উনি চেয়েছেন। 28শে সেপ্টেম্বরের যে মিটিং, সেই মিটিংয়ে আমরা দাবি করেছিলাম যে আপনারা যখন এক্সটেন্ডেড ফর্মে মিটিংটা করবেন, সেক্ষেত্রে যেন আমাদের একজন প্রতিনিধি অন্ততপক্ষে ওই মিটিংয়ে থাকে। যদিও রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন আমি দেখতে হবে বিষয়টা, যদি আইনত হয় তাহলে আমি চেষ্টা করব এবং সেই সুবাদেই আজকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী দপ্তর থেকে একজন লিগ্যাল অ্যাডভাইজার যেন 22 তারিখের মিটিংয়ে আমাদের তরফ থেকে থাকে সেই বিষয়ে আমাদেরকে জানিয়েছেন। কিন্তু আমরা জয়েন্ট মুভমেন্ট কমিটির পক্ষ থেকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে আবেদন রাখব, আমাদের লিগ্যাল অ্যাডভাইজার তো থাকবে ডেফিনেটলি, আপনার আবেদনে আপনার ইসেতে আমরা সাড়া দিয়ে আমাদের লিগ্যাল অ্যাডভাইজার পাঠাবো, কিন্তু পাশাপাশি আমাদের যারা 10,000-এর দীর্ঘদিন ধরে আন্দোলন করছি আমরা, তাদের মধ্যে কিছু সংখ্যক শিক্ষককে অন্ততপক্ষে আপনাদের ওই মিটিংয়ে উপস্থিত থাকার অনুমতি দিন। আমরা আপনাদের মিটিংকে কোনোভাবেই নষ্ট করার উদ্দেশ্যে যাব না, সরকারকে সহযোগিতা করার জন্যই আমরা 22 তারিখ আপনাদের মিটিংয়ে উপস্থিত থাকতে চাই। তাই আপনাদের মাধ্যমে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ রাখব, আপনি অন্ততপক্ষে লিগ্যাল অ্যাডভাইজারের সঙ্গে আমাদের 3-4 জন শিক্ষককে অ্যালাউ করুন, যেন আপনার যে চেষ্টা, সেই চেষ্টাটা যেন 10,000-এর পক্ষে হয়ে আমরা যেন বিদ্যালয়মুখী হতে পারি, সেটা আপনার সরকারকে আমরা সহযোগিতা করতে চাই। এবং আপনাদের মাধ্যমে রাজ্যের আপামর 10,323 সমস্ত শিক্ষকদেরকে অনুরোধ করব, আমরা যে ঘোষণাটা দিয়েছিলাম যে 21 তারিখ আমরা মহাকরণে যাচ্ছি,
আপাতত এই প্রোগ্রামটা আমরা স্থগিত রাখছি। কারণ যেহেতু রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এক্সটেন্ডেড ফর্মে 22 তারিখ মিটিং করবেন বলেছেন, সুতরাং আমরা বিশ্বাস করি এই মিটিংয়ের একটা সুফল আমাদের দিকে আসবে। এই বিশ্বাস রেখে আপাতত 21 তারিখের যে প্রোগ্রামটা আমরা স্থগিত রাখছি এবং 22 তারিখ আমাদের তরফ থেকে ডেফিনেটলি একজন থাকবেন। পাশাপাশি আমাদের শিক্ষকরা যেন ওই মিটিংয়ে উপস্থিত থাকতে পারে, অল্প সংখ্যায় হলেও আপনি তার অনুমতি দেবেন, সেই আবেদনটুকু আপনার কাছে রাখছি। আজকে আমরা 10,323 শিক্ষকদের মধ্যে আজকে অবধি 145 জনকে হারিয়েছি। সদ্য প্রয়াত 4 জন শিক্ষক, শোভনলাল চাকমা, শান্তিমণি চাকমা, চিন্ময় কোলয় এবং সুজিত দেববর্মা, এই 4 জনের শ্রদ্ধাঞ্জলি জানাতে আমরা আজকে এখানে একত্রিত হয়েছি। আমরা আপনাদের মাধ্যমে রাজ্য সরকারকে এটাও বলতে চাই যে আমাদের চাকরি নেই, বেতন পাচ্ছি না, আজকে 33 মাস চলছে। আপনারা বারবার বলেছেন আমাদের চাকরির ব্যবস্থা করবেন। গত দেয়ালির সময় আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন যে এক্সটেন্ডেড ফর্মে তিনি কথা বলবেন আইনজ্ঞদের সঙ্গে, কিন্তু এখন পর্যন্ত আমাদের সঙ্গে উনার তারপরে 34 দিন কেটে যাওয়ার পরও কথা হয়নি। রিসেন্ট আমরা আবারও জেএমসি থেকে চিঠি দিয়েছি। আজকে ওনার অফিস থেকে ফোন আসে, 22 তারিখ উনি দেখা করতে সম্মত হয়েছেন, কিন্তু উনি বলেছেন যে একজন লিগ্যাল অ্যাডভাইজার এবং আমাদের মধ্য থেকে একজনের কথা বলেছেন। কিন্তু আমাদের দাবি যে যেহেতু একটা প্ল্যাটফর্ম, সেখানে আমরা চাই যে আমাদের মধ্য থেকে 4 জন প্রতিনিধি যাবেন। উনি আমাদেরকে পারমিশন দিন, আমাদের মধ্য থেকে জেএমসি প্ল্যাটফর্ম, সেখান থেকে 4 জনের পারমিশন দিন। অবশ্যই একজন লিগ্যাল অ্যাডভাইজার আমরা অবশ্যই কথা বলবো, আমাদের হয়ে যিনি আইন বিষয়ে উনি কথা বলবেন। সেক্ষেত্রে আমরা ওনার কাছে এই দাবিটা করছি। আর আমরা আগামী 21 তারিখ আন্দোলনে যাওয়ার কথা ছিল, মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়ের কাছে যাওয়ার কথা ছিল যে উনি আমাদের বিষয়ে কী সিদ্ধান্ত নিয়েছেন এটা জানার জন্য আমরা যাব বলেছিলাম 21 নভেম্বর। এবং আরেকটা বিষয় ছিল যে বর্তমানে আমরা দেখতে পেয়েছি যে সুপ্রিম কোর্ট ইডব্লিউএস, ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড উইকার যে সেকশন আছে, সেই বিষয়ে একটা মান্যতা দিয়েছে। ইডব্লিউএসের যে বিষয়টা সুপ্রিম কোর্টে উঠেছিল সেটা এখন মেনেছে, মান্যতা দিয়েছে সুপ্রিম কোর্ট, দেশের সর্বোচ্চ আদালত, যে ইকোনমিক্যালি যারা উইকার সেকশন আছে সেখানে 8 লক্ষ মাসিক আয়, বাৎসরিক আয়, একজন মানুষের বাৎসরিক আয় 8 লক্ষ টাকা, 12.5 কানি জমি থাকবে, মিউনিসিপ্যাল এরিয়ায় মোটামুটি ফ্ল্যাট থাকবে 60 থেকে 70 হাজার, 80 হাজারের মধ্যে, যার 3 BHK রুম থাকে, এরকম যাদের আছে মোটামুটি কোটি টাকার মালিক যিনি আছেন তিনি ইডব্লিউএস এর আওতায় পড়েন। সেক্ষেত্রে বিগত সরকার যে আমাদের এই ক্রাইটেরিয়ায় চাকরি দিয়েছিল, সেক্ষেত্রে আমাদের কিন্তু 1 লক্ষ টাকার বাৎসরিক আয় নেই। সেক্ষেত্রে আমরা বলবো যে এটাকে পুনর্বিবেচনা করতে পারে ইচ্ছে করলে সরকার আমাদের পুনর্বহালের দাবিতে কোর্টে রিভিউ করতে পারেন, ইচ্ছে করলে সরকার কোর্টে যেতে পারেন। সেক্ষেত্রে আমরা বলবো আমাদের সবাইকে বাঁচানোর ব্যবস্থা যদি সরকারের সদিচ্ছা থাকে, অবশ্যই আমরা আগামী দিন যদি ওনার সঙ্গে আলোচনা করার সুযোগ পাই এটাও তুলে ধরবো। ইডব্লিউএস এর ক্রাইটেরিয়া যদি দেশের সর্বোচ্চ আদালত মান্যতা দিতে পারে, সেক্ষেত্রে আমরা যে নিট বেসিস চাকরিটা পেয়েছিলাম সেক্ষেত্রে আমাদের চাকরি বাতিল হয়েছিল, এই বিষয়টা উনি তুলে ধরে রাজ্য থেকে ওনারা লিগ্যাল অ্যাডভাইজারের মাধ্যমে ওনারা কথা বলতে পারেন এবং দেশের সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হতে পারেন। পুনর্বহালের দাবিতে রিভিউর জন্য ওনারা এই বিষয়টা করতে পারেন। আমরা আগামী 22 তারিখ আমরা দাবি করছি যে ওনারা আমাদের সঙ্গে দেখা করবেন, আমাদের প্ল্যাটফর্ম থেকে অন্তত 4 জনকে আমরা প্রতিনিধির সঙ্গে দেখা করবেন, লিগ্যাল অ্যাডভাইজার। অবশ্যই আমরা সবাই মিলে আলোচনা করে একজনকে নিশ্চয়ই আমরা নিয়ে যাব। এবং আমরা আগামী 21-এ যে আমরা কর্মসূচি ডাক দিয়েছিলাম যে ওনার কাছে যাব, সেক্ষেত্রে আমরা বলবো যে
যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় 22 তারিখ দেখা করার কথা বলেছেন, সেক্ষেত্রে আমরা আপাতত 21 তারিখের যে কর্মসূচিটা স্থগিত রাখবো। ওনার সঙ্গে কথা আলাপচারিতায় যদি আমাদের স্বার্থসম্মত সব মানে পূরণ হয়, আমাদের চাকরির বিষয়গুলি যদি মানে পজিটিভ কিছু পাওয়া যায়, তাহলে অবশ্যই আমরা ওনাকে অভিবাদন জানাবো। না হলে আমরা আবার রাস্তায় নামবো, আবার আন্দোলনে নামবো। অবশ্যই আমরা আগামী 22 তারিখ ওনার সঙ্গে দেখা করার ইচ্ছা রাখছি। স্বর্ণকমল জুয়েলার্স নবনিবাগী কাইসা পান্ডা সংসাখা এবং খান ধনতেরাস ধন সমৃদ্ধি। অফারটা কিন্তু শুরু হয়ে যাচ্ছে 17 অক্টোবর থেকে 26 অক্টোবর। আপনার জন্য থাকছে এভরি পারচেসে গিফট হ্যাম্পার্স, এছাড়া ডেলি মেগা লাকি ড্রয়ে আছে দুটো স্বর্ণের গোল্ড কয়েন, প্রত্যেক পারচেসে আছে স্বর্ণের মুদ্রা। তেই আসে বায়াখ নরগারা জাগাও মানি মানাই রাংচাকনি বাইনাও 25% के डिस्काउंट तेई हिरानी बाइनाओ तंगो 100% डिस्काउंट आसे याखो मेगा लकी ड्रॉ बो तंगनाय आबन लगियो हंखे नरक कचांग रांचाक सलाई कताल हरमा गनां रांचाक नि मानै आबो मानि मानाय तेई नरनि बागै तेबो काहाम काहाम सकात बড় जानाय। স্বর্ণকমল হচ্ছে আমার একটি প্রিয় ব্র্যান্ড। 아니고 한가기 너럭 따모 완축도 정케다 탐동어 স্বর্ণকমল জুয়েলার্স 너럭 যতনা ফাইবেদি ধনতেরাস ধন সমৃদ্ধি ফ্লো। নমস্কার। আসলে রবি ঠাকুর ঠিক বলেছিলেন তার ভাষায়, প্রতিটি শিশু এই বার্তা নিয়ে জন্মগ্রহণ করে যে স্রষ্টা এবারে মাননীয় শিক্ষামন্ত্রী শ্রী রতনলাল নাথ মহোদয় মিশন মুকুল উন্মোচিত করলেন। With understanding and numeracy, a national mission on foundational literacy. को बस्ते में रख कर चले हम, उम्मीदों के पथ पर घर से चले हम। বরণ করে School, school.
रास्ते में रख कर चले हम उम्मीदों के पथ এবং কেন্দ্রীয় সরকার করেছেন। তো আপনারা একজন ভালো শিক্ষকের গুণ কি? মোমবাতির মতো, যিনি নিজে পুড়ে অন্যের পথ আলোকিত করে, মোমবাতির মতো। তো আপনারা জানেন যে আমাদের সরকার আসার পরে আমরা একটা সার্ভে করলাম। সার্ভেতে কি দেখলাম? অত্যন্ত হতাশাজনক। কি দেখা যাচ্ছে? ছাত্রছাত্রীদের 67% পাঠ্য বই যে ক্লাসে পড়ছে সেই ক্লাসের পাঠ্য বই অর্থ বুঝে পড়তে পারছে না, রিডিং। আর 81% সাধারণ যোগ বিয়োগ ভাগ করতে পারে না। আমরা অ্যাস্টনিশড। এটা কিভাবে? তাহলে আমাদের টিচাররা কি করবে? বা এতদিন কি পড়িয়েছি আমরা পরবর্তী সময় একটা স্কিম চালু করলাম, নতুন দিশা প্রকল্প। এই নতুন দিশা প্রকল্পের মাধ্যমে এবং সেই প্রকল্পের মাধ্যমে আমরা রাজ্যের মাঝখানে একটু গ্যাপ গিয়েছিল করোনার কারণে, এবং অধিকাংশ শিক্ষার্থীদের আমরা ক্লাস অ্যাপ্রোপ্রিয়েট আমরা করে তুলতে পেরেছি, এবং 94% ভাষাগত বিষয়ে ডেভেলপ করেছে, এবং অঙ্কেতে গণিতে 84% পর্যন্ত আমরা পজিটিভ, যদিও মাঝখানে করোনার কারণে আবার একটু ক্ষতি হয়েছে। তো আমরা এখানে যারা টিচার আছে, আমি প্রথমেই এখানে আমাদের দুজন সেক্রেটারি লেভেলের অফিসার রয়েছেন, অভিষেক সিংজি এবং আমাদের শরীন্দ্র বাবু। আমি আমাদের রাজ্যের প্রাইমারি টিচারদের আমি ধন্যবাদ জানাই। এনসিআরটি একটা বই বের করেছে। আমরা সরকারে আসার পরে আমাদের রাজ্যের 32,000 টিচারকে, প্রাইমারি টিচারকে আমরা ট্রেনিং এর ব্যবস্থা করেছিলাম। কে ট্রেনিং দিয়েছে? এনসিআরটি। উইথ দি হেল্প অফ এনসিআরটি ট্রেনিং দিয়েছে। আমাদের রাজ্যে এই ট্রেনিং সাকসেসফুল হয়েছে। কারা বলছে? এনসিআরটি। তাদের একটা ম্যাগাজিন বের হয়, এটার নাম নিষ্ঠা। নিষ্ঠাতে বলছে, এই ম্যাগাজিনটা যখন বের হয়, এখানে নিশ্চয়ই শিক্ষকরা জানে, আধিকারিকরা তো জানেই। সেখানে বলছে এনসিটির কর্মকর্তারা কেন্দ্রীয় সরকারে বলছে যে ভারতবর্ষে 15 কোটি শিশু আছে, এবং আমার জানা মতো এক সংখ্যাটা বাড়তে পারে, 42 লক্ষ প্রাইমারি টিচার আছে সারা দেশে। বলছে কেন্দ্রীয় সরকারকে বলছে, আমরা ত্রিপুরাতে এনসিআরটির মাধ্যমে রাজ্য সরকারের সহযোগিতায় আমরা টিচারদের ট্রেনিং দিয়েছি, এবং যে মডিউল আমরা করেছি, যে মডিউলের মাধ্যমে সেটা আমরা সাকসেসফুল হয়েছি। কেন্দ্রীয় সরকারকে বলছে, তোমরা ত্রিপুরার মডেল, টিচার ট্রেনিং মডেল সারা দেশে গ্রহণ করো, সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যাকসেপ্টেড ইট। এর থেকে বড় পাওনা শিক্ষকের কিছু নেই। আপনাদের মডেলে সারা দেশে প্রাইমারি টিচার ট্রেনিং চলছে, সেন্ট্রাল গভর্নমেন্ট একে অ্যাকসেপ্ট করেছে। তো এটা আপনাদের জন্য বিরাট পাওনা। অতীতে পেয়েছে কিনা জানি না, এটা নিষ্ঠার যে বইটা আছে তার মধ্যে লেখা আছে, এটা আমরা দেখে নেন। সুতরাং এই জন্য আপনাদের ধন্যবাদ জানাই। অর্থাৎ আপনারা পারেন না এই কথা আমি মানতে পারি না, কারণ আপনাদের এটা প্রুফ। এনসিআরটি বিজ্ঞানসম্মত এরা সংস্থা, তারাই বলে দিয়েছে কেন্দ্রীয় সরকারকে, এবং কেন্দ্রীয় সরকার করেছে।
তো আপনারা একজন ভালো শিক্ষকের গুণ কি, এটা স্কিমটা কি আমি যতটুকু বুঝেছি, আমি আপনাদের থেকে কম বুঝি কারণ আপনারা শিক্ষক। আপনারা ওয়ানে ভর্তি হলে কোথেকে আসে? প্রি প্রাইমারি থেকে, আর থেকে অঙ্গনাদি কেন্দ্র থেকে, আর থেকে সোজা বাড়ি থেকে, 3টা স্তর থেকে আসছে ওয়ান। এই জন্য নিপুণ করতে হলো এই যে 3টা জায়গা থেকে আসছে তাদেরকে 2 মাসের একটা কোর্স করে একটা লাইনে ফেলা, যাতে 1 থেকে তারা ইউনাইটেড লিঙ্ক করে দেওয়া, যাতে ধীরে 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 তাদেরকে তৈরি করা যায়, কাজ অ্যাপ্রোপ্রিয়েট করা যায়, সেই জন্য প্ল্যান করছে। আর মুকুলটা অন্যরকম। মুকুলটা হলো অঙ্গনাদি কেন্দ্রের সাথে এখন আমাদের রাজ্যে আমরা বোধহয় 27টা অঙ্গনাদি কেন্দ্রকে আমরা বোধহয় খুব সম্ভব আমরা লিঙ্ক করে দিয়েছি। এর মধ্যে 29টা অঙ্গনাদি কেন্দ্রকে আমরা লিঙ্ক করে দিয়েছি। লিঙ্ক ছাড়াও আমাদের যে স্কুলগুলি আছে, স্কুলের টিচাররা অঙ্গনাদি কেন্দ্রে যাবে, গিয়ে অঙ্গনাদি কর্মীদের বুঝিয়ে দেবে কিভাবে তাদের কি করতে হবে, শিক্ষা কিভাবে দিতে হবে, এবং তাদেরকে ট্রেনিংও দিয়ে দেবে। আবার মাঝে মধ্যে অঙ্গনাদি কর্মীরা স্কুলে চলে যাবে, যাতে স্কুলের সাথে তাদের সম্পর্ক একটা গড়ে তোলে, কোনো গ্যাপ যাতে না থাকে। এটা হলো মুকুল। এটাই মুকুল। আমাদের দেশে বর্তমান স্লোগান এক ভারত শ্রেষ্ঠ ভারত, আত্মনির্ভর ভারত। আমাদের রাজ্যের স্লোগান এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, আত্মনির্ভর ত্রিপুরা। এবং সরকারের বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর এক সমৃদ্ধ এবং আত্মনির্ভর ত্রিপুরা গড়ে তোলার স্বপ্ন বুকে নিয়ে আমরা এগিয়ে চলেছি। এখন এই এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা বা এক ভারত শ্রেষ্ঠ ভারত, এটা করতে হলে কোন জিনিসটার উপরে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে? আমরা বেছে নিয়েছি শিক্ষা। কারণ পৃথিবীর শ্রেষ্ঠ মনীষীরা বলছেন শিক্ষাই একমাত্র পারে সমস্ত কিছুর পরিবর্তন, পৃথিবীটাকে পাল্টে দিতে পারে। এটা এমন এক অস্ত্র এবং দেশ এবং জাতিকে উন্নতির চরম শিখরে নিতে পারে। আমাদের দেশের বিজ্ঞানী এবং প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম বলেছেন, the destiny of the country is being shaped in its classroom. এবং আমাদের দেশের প্রধানমন্ত্রী চাইছে আমরা যেন পৃথিবীতে বিশ্বগুরুর আসনে বসতে পারি এবং একবিংশ শতাব্দীর যোগ্য যাতে করে তুলতে পারি আমাদের শিশুদের। এটাকে সামনে নিয়ে দেশের প্রধানমন্ত্রী বিজ্ঞানসম্মত এবং আমাদের নিজস্ব ট্রেডিশন, ঐতিহ্য, এটাকে সামনে রেখে জাতীয়তাবাদের কথা চিন্তা করে এবং আধুনিকতা, বিশ্বের সমস্ত কিছু মিলিয়ে নতুন এক শিক্ষানীতি চালু করেছে। একদিকে মডার্ন বিজ্ঞান ভিত্তিক, আরেকদিকে দেশের ট্রেডিশন, এই দুটোকে মিলিয়ে জাতীয় শিক্ষানীতি 2020 চালু করেছে। আমরা সবাই জানি, যদি বিল্ডিং এর বাড়ির ভিতটা শক্তিশালী না হয়, আপনি এটার মধ্যে যদি বিল্ডিং বড় করে তুলেন যে কোনো সময় ভেঙে পড়তে পারে, আপনারা জানেন। এবং যদি ভিতটা শক্তিশালী হয়, যদি দোতলার ফাউন্ডেশন যদি শক্তিশালী হয়, 3 তলা করলেও বিল্ডিং ভাঙে না। সেরকম শিক্ষার ক্ষেত্রে এই বেসিক ফাউন্ডেশন এটা খুব ইম্পর্টেন্ট। একটু আগে বলেছেন আমাদের অভিষেক সিংজি
যা কিছু হবে 14 বছরের মধ্যে টোটাল কমপ্লিট, 8 বছরের মধ্যে 40, 50, 60% চলে যায়, এবং 14 বছরের মধ্যে টোটাল ব্রেন ডেভেলপ হয়ে যায়। এই যে এখানে সকালে আমাদের শুরুতে মেয়েরা নাচছে, তাদেরকে যদি আপনি এখন থেকে শুরু করেন এবং তাদেরকে তৈরি করে দিতে পারেন, আপনি 8 পরে তাদের কোনো কোচিং, কোনো এডুকেশন, তারা নিজের ভাবে চলতে পারবে। আপনাদের দরকার শুধুমাত্র ওই জায়গাটা। আমরা এই জায়গাতে আমাদের খামতি ছিল, অতীতে যথেষ্ট খামতি ছিল। তো আমাদের সরকারি ফাউন্ডেশন এর ব্যাপারে আমরা গুরুত্ব দিচ্ছি, অর্থাৎ রিড টু লার্ন অ্যান্ড লার্ন টু রিড, এই জায়গাটা আমরা যাচ্ছি। এবং নতুন শিক্ষা নীতির মাধ্যমকে সামনে রেখেই আমরা এগিয়ে চলছি। এখন এই 14 বছরের মধ্যে এর আগেও এটা আমি কোন ক্লাসে পড়েছি? ক্লাস 1। স্টেজে যারা আছে 1, 1, 1, 1, আমি জানি না প্রি প্রাইমারি পড়েছে কিনা। ইভেন অঙ্গনাদি কেন ছিল না, আমি 1-এ পড়েছি। আপনারা কারা প্রি প্রাইমারি পড়েছেন জানি না। এখন বলছে না, 1-এর আগে নার্সারি, কেজি 1, কেজি 2, দেন 1। এবং এই প্রি প্রাইমারিতে কত পার্সেন্ট একটু আগে তথ্যচিত্রে দেখিয়েছে, মাত্র 15%, 15% ছেলে মাত্র প্রি প্রাইমারিতে পড়ছে। বাকি কোথায়? ম্যাক্সিমাম অঙ্গনাদি কেন্দ্র। সেই জন্য সরকার প্ল্যান করছে যে নিপুণের মাধ্যমে হলো যে এটা স্কিমটা কি, আমি যতটুকু বুঝেছি, আমি আপনাদের থেকে কম বুঝি, কারণ আপনারা শিক্ষকের এই আমাদের দেশ ছেলে মেয়েদের প্রজন্মের পর প্রজন্ম ধরে এই দেশ এবং সমাজে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার গুরুত্বপূর্ণ দায়িত্ব আপনারা পালন করছেন। এখন যদি তাকে শিক্ষার্থী ভালো হবে কিনা এটা নির্ভর করে আপনার উপর। ভালো হলে বোঝা যাবে আপনি সঠিক শিক্ষা দিচ্ছেন, খারাপ হলে বোঝা যাবে আপনি সঠিক শিক্ষা দিচ্ছেন না। ঋষি অরবিন্দ বলেছেন, the first principle of true teacher is that nothing can be taught. আপনি কিছু শেখাতে পারবেন না। উনি বলছেন, the teacher is not an instructor or a taskmaster, he is a helper and guide. মেধা বড় আছে, যে টিচার বেশি তাকে মেধাকে বিকশিত করতে ইজ এ গুড টিচার। এটার জন্য স্লোগান লাগবে না। স্বামী বিবেকানন্দ বলছে, দেখেন নিশ্চয় স্বামী বিবেকানন্দ বড় আমরা কেউ নই এখানে, বলছে হু ইজ ট্রু টিচার? দি অনলি ট্রু টিচার ইজ হি who can convert himself as it were into 1,000% at a moment's notice. The only true teacher is he who can immediately come down to the level of the student and transfer the soul to the student's soul and see the student's eyes and hear through his ears and understand through his mind. Such a teacher can really teach and none else. দাদা একটু আমরা দিই ওয়াইড ক্লোজ অন আমার ফোন করছি সিএ টু শিখেছে না এদিক দিয়ে না ঘুরতে আসছে সাবজা করছি সিএ টু তে তো সিএ টু রিল্যাক্স তো আপনি লিখ করতে পারেন কমো ইনটেকটিভ
কেন্দ্রীয় সরকারের একজন প্রতিমন্ত্রী, একজন বিধায়ক, মেয়র সহ সাংবাদিকদের মুখোমুখি হয়ে আগরতলা স্মার্ট সিটি সম্পর্কে কিছু বক্তব্য তিনি প্লেস করেছেন যে অনেক কিছু নাকি হয়ে গেছে। এখন প্রশ্নটা হলো, আগরতলা শহর স্মার্ট সিটি হিসেবে ঘোষিত হয় 2014 সালে। 2016 সালে গিয়ে আমরা কি কি বিষয়গুলি এই স্মার্ট সিটির মধ্যে ঢুকবে তা পাঠানো হয়, এবং সেটা পাঠানোর পর কয়েকবারই দফায় দফায় এগুলো পরিবর্তন সংযোজন ইত্যাদি করেন। 16 সালে গিয়ে এটা মোটামুটি একটা চূড়ান্ত অনুমোদন পাওয়া যায়। 50-50 রেশিওতে 1000 কোটি টাকা দেবে, যদিও প্রকল্প আরো অনেক বেশি, যে প্রকল্প আমরা নিয়েছি অনেক বেশি টাকা তখন লাগার কথা। 2017 সালে গিয়ে আগরতলা স্মার্ট সিটির জন্য 192 কোটি টাকা আসে, তখন বামফ্রন্ট সরকার ক্ষমতায় ছিল। আমরা তখন টেন্ডার প্রসেস পুরোদমে শুরু করেছিলাম, প্রজেক্টগুলো কিভাবে কার্যকরী রূপ দেওয়া যায়। এখন দেখা গেল যে দীর্ঘদিন যাওয়ার পরও এই অর্থ কিভাবে ব্যয়িত হয়েছে এবং কোন কোন খাতে কি খরচ হয়েছে, সেদিন শুনলাম 49টা প্রকল্প নাকি কার্যকরী হয়েছে। সেগুলো কি, এটা একটু শহরবাসী জানতে চায়, রাজ্যবাসীও জানতে চায়, যেহেতু আগরতলা শহর একটা রাজ্য কেন্দ্র। আমি যদি শুরুর থেকে ধরি, আগরতলা শহরে আমরা সময় সময়টিকে বড় করেছি এবং নতুন নতুন এলাকা সংযুক্ত করেছি। আমরা বড় সমস্যা ছিল একটা নিষ্কাশনী এবং পানীয় জল। পানীয় জলের ক্ষেত্রে গুরুত্ব দিয়ে তখন গিয়ে আমরা এডিবি টাকায়, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, তাদের টাকায় ট্রান্স 1, ট্রান্স 2, ট্রান্স 3 কাজ দেখে দেখে পরপর 3টি ট্রান্স 1, ট্রান্স 2, ট্রান্স 3 হিসেবে টাকা বাড়িয়ে প্রকল্পের অনুমোদন দেয়, কারণ কাজে তারা সন্তুষ্টি প্রকাশ করেছিলেন। প্রায় 250 কোটি টাকা তখন পাওয়া যায়। তার ভিত্তিতে গিয়ে আমরা আবার কিছু টাকা JNN-URN প্রকল্পে পাওয়া যায়। আপনারা জানেন বরজলা মালঞ্চ নিবাসে 2টো বড় হয়েছে এবং এগুলি কার্যকরী হয়েছে, এগুলি জল দেওয়া শুরু করেছে। আড়াইলিয়া, যুবন্ননগর, সাধুটিরা, দীনদয়াল আশ্রম, এবং এগুলো গিয়ে কার্যকরী হয়েছে। আমরা তখনই জল সরবরাহ, এখান থেকে ট্যাঙ্ক নির্মাণ করে জল সরবরাহ কাজ শুরু হয়। অদ্ভুত ঘটনা হলো 3টা প্রকল্প প্রায় শেষ পর্যায়ে ছিল, যেটা আমরা 2018 সরকার পরিবর্তন আগেই চেষ্টা করেছিলাম শেষ করার জন্য, কিন্তু পারিনি আমরা। শেষ পর্যায়ে ছিল কাজটা প্রগতি স্কুল সংলগ্ন বাধারঘাট মাতৃপল্লী এবং বর্ডারে রামপুর বিস্তীর্ণ এলাকায় এটা পানীয় জল দেওয়ার কথা ছিল। সেটা সরবরাহ কাজটা এখনো শুরু করেছেন কিনা আমাদের জানা নেই। এই 3টা আজকে প্রায় 4.5 বছর উপর হয়ে গেছে, এখন পর্যন্ত কাজটা শেষ করেছে কিনা জানা নেই। 14টা ওভারহেড ট্যাঙ্ক ছিল, এগুলো প্রায় শেষ পর্যায়ে ছিল, এবং এগুলো সম্পূর্ণ এখন জল সরবরাহ হচ্ছে কিনা বা শহরবাসী জল পাচ্ছে কিনা সেটা বলতে পারবেন। এখানে আরও 2টো, যেটা এই যে এগুলো করার পর আন্ডারগ্রাউন্ড লাইনও আমরা করেছি মিডিল সিটিতে। এখানে আপনারা জানেন যে আমাদের সোর্স 2টো, একটা হলো কলেস্ট্রিয়া ট্রিটমেন্ট প্ল্যান্ট, আর একটা হলো বরদলি ট্রিটমেন্ট প্ল্যান্ট। এই 2টো প্ল্যান্টকে আপগ্রেড করার জন্য, উন্নত করার জন্য স্যাংশন ছিল। এই কাজ আদৌ শুরু হয়েছে কিনা আমার নজরে পড়েনি, যেগুলো আপনাদের দৃষ্টিতে নজর। বিদ্যুৎ ক্ষেত্র, বিদ্যুৎ, এখানে আমরা নিগম তৈরি করি 2005 সালে, এবং কেন্দ্রীয় সরকারের নির্দেশ অনুযায়ী করে আমরা সেন্ট্রাল প্রজেক্ট দেবে না। নিগম করার পর নিগমের কাছে চ্যালেঞ্জ ছিল সমস্ত এলাকায় বিদ্যুৎ পৌঁছে দেওয়া ত্রিপুরা রাজ্যে। আমি জানার জন্য বলছি, 1118টা গ্রাম পঞ্চায়েত ভিলেজ কমিটি ছিল, তার মধ্যে মাত্র 11টা ভিলেজ কমিটিতে কাজ চলছিল, তখন শেষ করতে পারিনি আমরা। 11টা ভিলেজ কমিটি, গ্রাম পঞ্চায়েত 100% কমপ্লিট ছিল তখন। ভিলেজ কমিটিও 597টা না কত 87টা, 587টা ভিলেজ কমিটি, 11টাতে শুধু কাজ বাকি ছিল, সেই কাজটা চলছিল। এই ছিল বিদ্যুতের অবস্থা। এবং তার সঙ্গে বিদ্যুতের লাইন সম্প্রসারণ করতে বিদ্যুতের চাহিদা পূরণের জন্য রুকিয়াকে আমরা উন্নত করেছি, নতুন টারবাইন বসিয়েছিলাম, বরমুড়াতে নতুন টারবাইন আমরা বসিয়েছি, পালাটানা প্রজেক্ট চালু হয়েছিল, এবং তার সঙ্গে চালু হয়েছিল মনারচক প্রজেক্ট। আপনারা জানেন
এবং শুধু তাই না, এই যে আরসিনগর আমাদের রামচন্দ্রনগর, এখানেও কিন্তু গ্যাসের যে হিট এটাকে ব্যবহার করে আরো 56 মেগাওয়াট এডিশনাল বিদ্যুৎ উৎপাদন হয়েছিল। এটা আমরা করিয়েছিলাম সেন্ট্রাল গভর্নমেন্টকে নিপকো দিয়ে। এতে আমাদের রাজ্য উদ্বৃত্ত হয়েছিল। আমরা বাংলাদেশেও বিদ্যুৎ বিক্রি করেছি এবং বিদ্যুৎ উদ্বৃত্ত যে বিক্রি করে যে টাকা, সেই টাকা দিয়ে আমরা যারা গরিব মানুষ, সাধারণ মানুষ যারা সস্তায় বিদ্যুৎ পেয়েছেন, ক্রস সাবসিডি যেটাকে বলা হয়, এই ক্রস সাবসিডি দেওয়া হয়েছিল এবং একটা লিমিটের মধ্যে ছিল তখন দামটা। কিন্তু এবং এটা বলতে কোনো দ্বিধা নেই, আমরা যখন গভর্নমেন্ট যায় প্রায় এদের 300 কোটি টাকার উপর ফান্ড ছিল নিগমে। তো আজকে আমি যা শুনছি নিগমে, আপনারা খোঁজ খবর নিয়ে দেখতে পারেন, সেই নিগম নাকি এখন একেবারে তেনায় নিমজ্জিত হয়ে গেছে। যে যেখান থেকে বিদ্যুৎগুলো কিনে আনছেন তার অর্থ দিতে পারছেন না টাইমলি, তার জন্য প্রচুর পরিমাণ পেনাল্টি দিতে হচ্ছে। এই পেনাল্টি দিলে কিন্তু এটা গিয়ে গ্রাহকের উপরই পড়বে, কারণ বিদ্যুতের যে কোনো খরচ সবটাই কিন্তু গ্রাহকের উপর গিয়ে পড়ে। এবং এটাই কিন্তু রেগুলেটরি কমিশনের যে নিয়ম, যারা বিদ্যুতের দাম নির্ধারণ করে সেটা সিস্টেম। তো স্বাভাবিক কারণে এখানে পেনাল্টি যদি দেয়, পেনাল্টির দায়ভার কিন্তু গ্রাহককে বহন করতে হবে। এখন শুনলাম বিরাট পরিমাণ টাকা ঋণগ্রস্ত নিগম এখন ঠুকছে। কেন একটা চালু সংস্থা এই জায়গায় গেল? সরকার সেখানে তার কোনো নিয়ন্ত্রণ থাকবে না? এটা কি হয়? সরকারের তো একটা নিয়ন্ত্রণ থাকা উচিত ছিল। আজকে নিগমের অবস্থাটা কি, বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা কিরকম, পরিবহন ব্যবস্থা কিরকম এবং বন্টন ব্যবস্থা কিরকম, উৎপাদন ব্যবস্থা কিরকম, এটা রাজ্যবাসী তার অভিজ্ঞতা নিজেকেই দেখতে পাচ্ছেন। এই পরিস্থিতির মধ্যে সবচেয়ে যেটা মারাত্মক, আমাদের স্টেটের প্রজেক্ট থাকতে হবে। কি কাণ্ড, সবটা সেন্ট্রাল প্রজেক্টের উপরে ডিপেন্ড করলেও রাজ্যের কিছু থাকবে না। আমরা কিন্তু লড়াই করে তখন আমাদেরকে বলেছিল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যে পালাটারা হয়ে গেছে, আর কোনো প্রকার তোমরা স্টেট কিছু দরকার না। আমরা বলছি নো, আমাদের স্টেটের প্রজেক্ট আমাদের নিজের হাতে থাকতে হবে। বর্মুরাকে আপগ্রেড করার জন্য একটা প্রজেক্ট এবং রুখিয়াকে আপগ্রেড করার জন্য, এটা কি, এটা কিন্তু গ্যাস লাগবে না, এই হিটটা যেটা বের হয় হিট থেকে বিদ্যুৎ উৎপাদন হবে এবং কম্বাইন সাইকেল এটাকে বলা হয়। এই কম্বাইন সাইকেলে কনভার্ট করলে আমরা আরো এডিশনাল খরচ লাগবে না, শুধু ইনিশিয়ালি টারবাইনটা বসাতে খরচ। এতে কি আমরা আরো 60 মেগাওয়াট বিদ্যুৎ উদ্বৃত্ত পেতাম। সোজা কথা না, 60 মেগাওয়াট বিদ্যুৎ উইদাউট ফুয়েল, শুধু হিটটাকে ব্যবহার করে। এই দুটো প্রজেক্ট আমরা জমা দিয়েছিলাম, এটা প্রায় ফাইনাল স্টেজে ছিল, একটা রুকিয়া একটা বর্মন। এখান থেকে আরো 60 মেগাওয়াট বিদ্যুৎ আমরা পেতাম, কিন্তু একটা প্রজেক্টও আজ পর্যন্ত স্যাংশন আনতে পারেনি। কেন? প্রায় 5 বছর তো হয়ে গেছে। ডাবল ইঞ্জিনের সরকার, কেন্দ্র রাজ্যে একই সরকার, এবং বলেছে টাকার কোনো অভাব হবে না, কলসি ভর্তি টাকা পাঠিয়ে দেবেন, এই তো বলেছিলেন। তাই কেন টাকা আসলো না, কেন এই দুটো প্রজেক্ট কার্যকর? উল্টো এখন শুনতে পাচ্ছি এই দুটো প্ল্যানকে কোন সেন্ট্রাল যে সংস্থাগুলো আছে, এনটিপিসি, এনএসপিসি, এই জাতীয় যে অর্গানাইজেশনগুলো আছে, বা নিপকো তো একটা অংশ শেয়ার বিক্রি করে দিয়েছে, পাওয়াটা না, এই জাতীয় সংস্থার সঙ্গে মানে একত্র করে দেওয়ার একটা চিন্তা ভাবনা তারা করছে। এটা হওয়া উচিত না। রাজ্যের নিজস্ব একটা সম্পদ থাকা উচিত। বিদ্যুৎ ক্ষেত্র এটা খামখেয়ালি ক্ষেত্র না, সভ্যতা বিকাশের প্রধান শর্ত। এবং জমি এবং দৈনন্দিন জীবনযাত্রার ক্ষেত্রে বিদ্যুৎকে বাদ দিয়ে 1 ইঞ্চি দেওয়ার সুবিধা নেই সমস্ত ক্ষেত্রে। এই ধরনের ক্ষেত্র সম্পর্কে রাজ্যের হাতে এটা আরো স্ট্রেংথেন হওয়া উচিত। কিন্তু এই দুটো প্রজেক্ট সম্পর্কে কিচ্ছু বলবেন না। 3rd ইউনিট বসানোর কথা ছিল পাল্লাটানায়, আমাদের সঙ্গে কথাবার্তা হয়ে গেছিল। প্রথম টারবাইন, দ্বিতীয় টারবাইন চালু হয়েছে আমাদের সময়। 3rd ইউনিট বসে এখান থেকে আমরা আরো বেশি বিদ্যুৎ পেতাম। আজও সেই 3rd ইউনিটের পাল্লাটানা কোনো কাজ কিছু হয়নি। এরপরে যেটা সবচেয়ে বড় রাজ্যের একটা গুরুত্বপূর্ণ যেটা হলো এই ডম্বুর শুধু এটা জলবিদ্যুৎ কেন্দ্র না, এই ডম্বুরের জলাশয় থেকে জল পায় আমাদের কৃষি, একেবারে আপ টু সোনামুড়া বাংলাদেশ বর্ডার পর্যন্ত, এবং খাওয়ার জল পায়। পালাটানা প্রজেক্ট, মনারচক প্রজেক্টের জন্য জল সেখানে ব্যবহৃত হয়। মানুষের জলের যে দরকার সেটা কুমুদি নদীর থেকে প্রবাহিত হয়। জলাধারটা অনেক পুরনো হয়ে গেছে। আমরা একটা প্রজেক্ট দাখিল করেছিলাম এনএসপিসি সাহায্য নিয়ে, সেন্ট্রাল গভর্নমেন্টের যে অর্গানাইজেশন, ন্যাশনাল হাইড্রো পাওয়ার কোম্পানি, 100 কোটি টাকার একটা প্রজেক্ট আমরা দাখিল করেছিলাম, যে জলাশয়টা যাতে গভীরতা বাড়ানো যায়। নাম্বার 1, 2 বাঁধটাকে সংস্কার করা, 3 টারবাইনটা চেঞ্জ করা। তাতে এখান থেকে আমরা, এখানে কিন্তু কোনো খরচ নেই, জল দিয়ে তো আপনারা জানেন খরচ নেই। এখান থেকে যদি এই টাকাটা পাওয়া যেত তাহলে সেখানে কিন্তু এটা ফাইনাল স্টেজে ছিল। এই প্রজেক্টটা তারা
নীতিগতভাবে মেনে নিয়েছিলেন যে ঠিক আছে তোমাদের প্রজেক্টের সঙ্গে একমত, নীতিগতভাবে তারা মেনে নিয়েছিলেন, বলছে টাকা সংস্থান আমরা করব, এই প্রজেক্টটা তাহলে এখান থেকে অতিরিক্ত আমরা 10 থেকে 15 মেগাওয়াট বিদ্যুৎ পেতাম। এবং এটা বলতে কোনো আপত্তি নেই, আমি জানি না এখন কত, তখন কস্টিং ছিল 62 পয়সা, 1 ইউনিট বিদ্যুৎ উৎপাদনের খরচ 62 পয়সা তখন কস্টিং ছিল, প্রায় সস্তা, এর চেয়ে সস্তা তো হতে পারে না। এবং এই কারণে কিন্তু এটা এখন শুনতে পারলাম, আমি সেদিন প্রেস মিট করেছেন বিদ্যুৎ সচিব, পত্রিকাতে দেখলাম, গতকালের পেপারই বোধ এটা উঠেছে, দেখলাম যে এখানে নাকি কি 130 একটা পেপারে দেখলাম, একটা 160 মেগাওয়াট এখানে কি একটা প্রজেক্ট করবে, এটা কি একটা পেপারে দেখেছি ফ্লোটিং পাওয়ার প্লান্ট, আর একটা দেখেছি ডেটিং পাওয়ার প্ল্যান্ট। অ্যাকচুয়ালি বুঝতে পারিনি বিষয়টা কি। আমার মনে হয় যেটা সোলার এনার্জি হতে পারে সেই টাইপের কিছু। এটাও কিন্তু আমরা সার্ভে করেছিলাম, এনটিপিসি এনএসপিসি কিন্তু সার্ভে করেছিলাম। আমরা বলেছি যে জলটাকে কোনো প্রকার সমস্যা তৈরি না করে, কারণ এই জল দিয়ে মাছের উৎপাদন হয়, এই জল দিয়ে কয়েকশো পরিবার বেঁচে আছেন, কিন্তু মাছ ধরে তারা পরিবার চালান। কাজে জলটা কোনো এফেক্ট যাতে না হয়, সেখানে গিয়ে সাইডে যদি বসাতে চায়, পারগুলিতে যদি কোনো বসাতে চায়, সেই ধরনের প্ল্যান্ট করতে চায়, আমাদের কোনো আপত্তি নেই। এটা যদি এখনো এই কাজ শেষ করতে পারবো না, এই টাকা তো স্যাংশন ছিল অনেক আগে, এবং 4.5 বছর উপর হয়ে গেছে সরকার এসছে, এখন পর্যন্ত কেন এই দুটো শেষ হয়? এই দুটোকে আপগ্রেড না করলে তাহলে জলটা আসবে কোথেকে? জল তো আসতে গেলে সেই দুটোকে আপগ্রেড করতে হবে, কলেস্ট্রি এবং বর্তমানে ট্রিটমেন্ট প্লান্টকে। এটা কিন্তু ছিল, সেটা কতটুকু হয়েছে তারাই বলতে পারবে। ডিপ টিউবওয়েল তখন 22টা হয়েছিল 24টার মধ্যে, আর বাকি দুটো শেষ হয়েছে কিনা তারা বলতে পারবে। আপনারা জানেন যে আগরতলা শহরে এখন ফ্ল্যাট বাড়ি নির্মিত হচ্ছে, বহুতল বাড়ি, জনসংখ্যা বাড়ছে, তার সঙ্গে সাযুজ্য রেখে জলের যেখান থেকে জলটা পাওয়া যাবে সেটাকে যদি বড় না করতে পারে, এবং যদি নতুন ধরনের সেখানে গভীর নলকূপ খনন করা, সোর্সগুলিকে কাজে না করতে পারে, সমস্যা হয়ে যাবে। আমি প্রশ্ন করে বলছি, বরমুড়াতে একটা প্লান্ট করবে, সেখানে রিজার্ভার নির্মাণ করে ওখান থেকে পাইপ লাইনে জল নিয়ে আসবে, অনেক কিছু ফলাও করে প্রচার করে যায়, তা কি হয়েছে, কতটুকু হয়েছে রাজ্যবাসী জানে না, এবং এখনো আগরতলাবাসীও জানে না। এটা আমার মনে হয় এটা কোনো প্রকার প্রকল্প হাতে নিয়েছে কিন্তু হয়েছে কিনা এটা নেই। যদিও এটা খুব কঠিন, যত সহজে বলেছেন বিষয়টা কিন্তু অত সহজ না, কিন্তু সেটা এখন হয়নি কিছু, আমার নজরে পড়েনি, এবং আমাদের রাজ্যবাসী বা শহরের যারা আমাদের নাগরিক তাদেরও নজরে পড়েনি। এখন এই যে জনসংখ্যাটা বাড়ছে, তার সঙ্গে সাযুজ্য রেখে খাওয়ার জন্য ব্যবস্থা তো করতে হবে। এই যে ফ্ল্যাট বাড়িগুলো নির্মিত হচ্ছে এবং নতুন নতুন লোক সেখানে আসছে, এলাকার সংশোধিত হয়েছে, এবং এটা যদি ইমিডিয়েটলি ব্যবস্থা না হয় কঠিন হয়ে যাবে। সেম আরেকটা প্রকল্প এই বামফ্রন্ট সরকারের সময়টা আমরুত এসেছিল, 166 কোটি টাকার মতো স্যাংশন ছিল, টাকাও কিছু পাওয়া গিয়েছিল। এখানে কিন্তু পানীয় জলের এক্সটেন্ডেড এরিয়াতে পানীয় জলের রিসোর্স করার জন্য সেখানে টাকা ছিল। এই কাজটা কতটুকু সম্পূর্ণ হয়েছে, 1-2টা হয়তো বা বস্ত হলো, বাকিগুলো তো আমাদের নজরে আসেনি। এবং এই হলো গিয়ে পানীয় জলের অবস্থাটা। এবং এখানে যদি দেখা যায় যে 65% এবং 35% ছিল 2A, এটা দিয়ে আমরা কিছু শহরটাকে পরিচ্ছন্ন রাখার কাজ করতাম, এটাকে করে দিয়েছেন 50-50 করে দেওয়াতে ম্যান পাওয়ার কমে গেছে, এখন তো কাজই পাচ্ছে না, 20-25 দিনে বেশি কাজ পাচ্ছে না 2A। এবং এখান থেকে যে টাকাটা থাকতো সেই টাকা দিয়ে কিন্তু শহরের এই যে গলি পথগুলো, কংক্রিটের যে রাস্তাগুলো, এই টাকা থেকে করা হতো। এবং এই টাকা যদি না আসে তাহলে সেখানে নতুন গলি পথ নির্মিত হবে না, গলি পথের রাস্তাগুলি খারাপ হলে সেগুলি মেনটেন্যান্সও করা যাবে না, এবং বহু রাস্তা খারাপ হয়েছে যেগুলো এখন কোনো মেনটেন্যান্স নেই। টুটুর প্রকল্প ছিল, আগরতলা শহর অবস্থা খুবই খারাপ, জানেন, যানবাহনের সংখ্যা পাল্লা দিয়ে বাড়ছে, এগুলো দাঁড়াবে কোথায়? ওল্ড মোটর স্ট্যান্ড, পুরাতন মোটর স্ট্যান্ড যেটা, এটার একটা প্রকল্প ছিল স্মার্ট সিটির আওতায়। আমি দেখলাম মাত্র এটা কি ফাউন্ডেশন স্টোন দিয়ে করেছে, কে করবে প্রকল্প, কিভাবে হবে, কোথেকে আসবে অর্থ, এটা কিন্তু এখনো জানতে পারিনি আমরা। সেম এখানে বটতলা যে টিআরটিসি জায়গা আছে, এখানে কিন্তু পার্কিং একটা জোন করার কথা ছিল, মাল্টি স্টোরি বিল্ডিং করে এখানে কার পার্কিং ব্যবস্থা করা, বাইক পার্কিং এর ব্যবস্থা করা, ওল্ড মোটর স্ট্যান্ডও করা। এই প্রকল্পগুলো তেমন কোনো কিছু তারা এখনো করতে পারেনি। কাজে এই স্মার্ট সিটির মধ্যে এগুলি সব করে হয়েছে, কি করে তারা বলছেন এটা বুঝতে পারলাম না। সেই আমরা যদি লক্ষ্য করি, জল নিষ্কাশনের সঙ্গে ব্যবস্থাপনা, এটা আরো বেশি উন্নত করার দরকার, কারণ আমি শহরে জল জমা যায় সেগুলিকে 1-2টা পাম্প বসিয়েছেন, আরো কিছু পাম্প বসানোর প্রকল্প ছিল, সেটাও তারা করে উঠতে পারেনি। এখন এই যে 18টা জলাশয় ধরা ছিল, যে জলাশয়গুলি জবরদখল হয়ে গেছে, জলটা ব্যবহার করা যায় না, যেমন আপনারা জানেন ডিমসাগর আমরা করেছি,
এরকম কুমাইটিরা এগুলো করেছে। এই ধরনের 18টি জলাশয় কিন্তু স্মার্ট সিটির মধ্যে ঢুকিয়ে সেটা করার কথা। কলেজ স্ট্রিটের এটা বোধহয় কাজ শুরু হয়েছে, বাকি একটা বোধহয় করেছে। বাকি যে 18টা জলাশয়ের মধ্যে বাকি জলাশয়গুলি কিন্তু এগুলিকে সংস্কার করে জলটাকে ব্যবহারযোগ্য করে তোলা এবং সেখানে আবার মানুষ যাতে হাঁটাচলা করতে পারে সেটাকে সাজিয়ে তোলার যে কাজ, এটা কিন্তু আমাদের নজরে পড়েনি, কিন্তু এটা 18টা জলাশয় সেখানে ধরা ছিল। কভার ড্রেন আপনারা জানেন যে বর্ডার গোলচক্কর থেকে ফায়ার সার্ভিস পর্যন্ত এটা আমাদের সময় কমপ্লিট হয়েছে। বাকি অংশটা আজকে 4.5 বছর উপর এখন পর্যন্ত বাকি অংশটা শেষ হয়নি, আপ টু ফায়ার সার্ভিস এই গোলচক্কর থেকে এই কাজটা এখনো তারা শেষ করতে পারেনি কভার ড্রেনে। এবং ফুটপাথগুলো একটু উন্নত করার কথা ছিল, সবগুলো শেষ করতে পারেনি। তাহলে পরিষেবার মান উন্নত হয়নি, কিন্তু ফিগুলো সেখানে বাড়িয়ে দিয়েছে। তাহলে তার সঙ্গে সাজুজ্য রেখে পরিষেবার মানটা উন্নত হওয়ার কথা, কিন্তু পরিষেবার মান উন্নত হয়েছে কিনা শহরবাসী সেটা বলতে পারবেন। এবং বিদ্যুতের উপরও সেখানে সেস বসিয়ে দিয়েছেন। উড়াল পুল নির্মিত হয়েছে, বিবেকানন্দ ময়দানের পাশে দ্বিতীয় সেতু নির্মিত হয়েছে। এরপরে আগরতলাতে এই ধরনের কোনো প্রকল্প, একটা স্মার্ট সিটি মানে কি, এবং সেখানে ট্রাফিক ব্যবস্থাকে উন্নত করতে গেলে এই ধরনের প্রকল্প আরো এক দুইটা ভাবা উচিত ছিল। এবং সেখানে ট্রাফিক ব্যবস্থা যাতে গাড়িগুলি যাতে স্মুথলি চলতে পারে, মানুষের যাতে কোনো অসুবিধা না হয় এবং যাতায়াত ব্যবস্থা যাতে বিঘ্ন না ঘটে, সেটা মাথায় রেখে আর কোনো প্রকল্প কিন্তু আজ পর্যন্ত সাবমিট করেছে কিনা, স্যাংশন এনেছে কিনা রাজ্যবাসীর নজরে পায়নি এবং আগরতলাবাসীর নজরে সেটা আসেনি। কিসের ভিত্তিতে বলছেন? আপনারা জানেন যে এখানে উড়াল পুল নিয়ে অনেক কথাবার্তা হয়েছে, কিন্তু উড়াল পুল চলছে, এটা যে কতটুকু প্রয়োজন ছিল এখন কিন্তু সেটা উপলব্ধি করতে পারছে মানুষ। এবং বিবেকানন্দ ময়দানের পাশে দ্বিতীয় সেতু চালু হতো, সেই সুবিধা হয়েছে। আবাসন বলছে 42,896টা এসছিল স্যাংশন, এটা আমাদের সময়। তখন আমরা কাজ শুরু করেছিলাম 34,055টা। এরপর দ্বিতীয় পর্যায়ে আরেকটা স্যাংশন আসে 27,529। এবং এই আবাসনগুলো যদি নির্মিত হতো, সকল মানুষ যদি আবাসনটা পেতেন, তাহলে আবাসনের সমস্যা বড় বেশি থাকার কথা ছিল না। এবং এইটাও কতটুকু হয়েছে তার হিসাবটা কিন্তু পরিষ্কারভাবে নজরে আসেন। যারা গরিব মানুষ, যারা আবাসন এবং সরকারি জায়গায় যারা বসবাস করে, সেই জায়গা যদি সরকারি কোনো কাজে না লাগে, যে লোকটা বসবাস করছেন সেখানে তাকে জমি বন্দোবস্ত দিয়ে দেওয়া, আবাসনের ব্যবস্থা করে দেওয়া এটা উচিত ছিল। এবং এখানে আরেকটা বিষয়, শৌচাগার, এটা আমরাই লড়াই করেছিলাম টিউবলার থেকে, 4,000 টাকা দিয়েছিলাম আমরা, নো এটা যে হবে না, পরে এটাকে 12,000 করেছিল শৌচাগারের জন্য মানুষকে সাহায্য প্রদান করা। আপনারা জানেন যে আগরতলা শহরে এই যে কাটা খাল, এটার জন্য একটা প্রকল্প তৈরি হয়েছিল, ফাইনাল স্টেজে ছিল সেটা। কাটা খালটাকে পাকা করা হবে এবং সেটাকে পাকা করে উন্নত করা হবে যাতে জল নিষ্কাশনী ব্যবস্থাটা শক্তিশালী হয়, নোংরা আবর্জনা যাতে সেখানে না জমে, পরিবেশটা যাতে ভালো থাকে, সেই দৃষ্টিভঙ্গিতে 100 কোটি টাকার উপরে খরচ হতে পারে একটা প্রজেক্ট তৈরি হয়েছিল। সেই প্রজেক্টটা কাজ শুরু করে। তখন প্রশ্ন উঠেছিল যে কাটাখালের উপর এবং বাঁধের উপর যারা আছে গরিব মানুষ, এদেরকে কি করা হবে, তাদের সম্পর্কে তখন কথা হয়েছিল মাল্টি স্টোরি বিল্ডিং করে, বহুতল বাড়ি নির্মাণ করে তাদেরকে পুনর্বাসন দেওয়া। এই কাজটা কিন্তু আমরা হাতে নিয়েছিলাম। আপনারা জানেন কুরখাবস্তি এলাকাতে বিবেকানন্দ আবাসন 256 পরিবার আমরা দিয়েছিলাম, জিবি এলাকার থেকে নিয়ে এসে, কুমারীটিলের থেকে নিয়ে এসে 256 পরিবার। এবং রাধানগরে দিয়েছি আমরা 192 পরিবার, এবং জয়নগরে দিয়েছি 192 পরিবার। টোটাল 640টি পরিবারকে ফ্ল্যাট দেওয়া হয়েছে, বাড়ি না, ফ্ল্যাট পেয়েছেন তারা বহুতল বাড়ি করে। কিন্তু এই প্রায় 5 বছরের কাছাকাছি হয়ে গেছে, একটা বহুতল বাড়ি গরিব মানুষের জন্য, যারা বস্তিবাসী তাদের জন্য একটা ফ্ল্যাট বাড়ি স্যাংশন আনতে পেরেছেন, একটা ফ্ল্যাট করে তাদেরকে পুনর্বাসন দেওয়ার জন্য। এই যে বাঁধটা এখন ফ্ল্যাট, আমাদের আগরতলা শহর কিন্তু ফ্ল্যাটের মধ্যে আছে, বাঁধ 17 কিলোমিটার বাঁধ। এই বাঁধের মধ্যে নাই নাই করে 1,500-এর মতো পরিবার আছে, বাঁধের আশপাশ 1,500 আমরা সার্ভে করেছিলাম সেটা। এই যে 1,500 পরিবার যারা আছে তাদেরকে ফ্ল্যাট বাড়িতে ঢুকিয়ে বাঁধটাকে একটু উঁচু করতে হবে, তাকে উন্নত করতে হবে, কারণ বাঁধটা যাতে ফ্ল্যাটের হাত থেকে আগরতলা শহরকে রক্ষা করা যায়, বন্যায় যাতে বিধ্বস্ত না হয়। এবং সেখানে গিয়ে এই ফ্ল্যাট বাড়ি নির্মাণ করে গরিবদেরকে ঘর দেওয়ার যে কাজ, ফ্ল্যাট দেওয়ার যে কাজ, একটাও তো আনতে পারেনি, একটাও তো স্যাংশন এসেছিল আমাদের নজরে পড়েনি।
তাইলে এই যে বস্তিবাসী যারা আছেন তাদের ব্যাপারটা কি হবে, এটা সম্পর্কে কোনো প্রজেক্ট তারা হাতে দিতে পারেনি এবং কাজও করেনি, এই লোকে অবস্থাটা। এবং শুনেছেন লাইট হাউস, আপনারা শুনেছেন, পট্টপট্টিকে দেখেছি কি হয়েছে। এটা লাইট হাউস তো অ্যাকচুয়ালি যারা বস্তিবাসী তাদের জন্য না, এটা হলো লোয়ার মিডল ক্লাস যারা, মানে নিম্ন আয় যারা, এই একটু আয়ের দিক থেকে যারা নিম্ন আয় তাদের ক্ষেত্রে গিয়ে এটা করা হয়েছে। এবং এখানে লাইট হাউসের মধ্যে তো অ্যাকচুয়ালি যারা হকার বা গরিব মানুষ যারা আছেন, যারা বস্তিবাসী, তারা কিন্তু এই চান্সটা পাবে না, তাদের সেই অর্থও নেই, সেই টাকাও তারা দিতে পারবে না। এবং লাইট হাউসের কি অবস্থা সেটাও তো আমাদের এখন পর্যন্ত অস্পষ্টতায় ভুগছেন এই অবস্থাটা। এই পরিস্থিতি চলছে এবং সেখানে রাস্তাগুলো দখল হয়ে যাচ্ছে, ফুটপাথ দখল হচ্ছে, মোটর স্ট্যান্ডগুলোর খুব খারাপ অবস্থা, এবং আগরতলা শহরের যানবাহন যে এখন চলাচল করছে অবস্থা কিন্তু ভালো না। আপনারা বুঝতে পারছেন যারা নাগরিক আগরতলা শহরে বসন, পার্কিং দ্রুত ডিক্লেয়ার করবে, কারণ এটা 2016 সালে অলরেডি সেন্ট্রাল যে আইন, সেই আইনটা কার্যকরী হয়েছে এবং সেখানেই ঘোষণা করা আছে, নির্দিষ্ট করে বলতে হবে কোনটা হবে পার্কিং জোন, কোনটা হবে গিয়ে সেখানে এই যারা হকারে কাজ করেন হকারদের জন্য একটা জোন। সেই জোনটাকে করতে গেলে কমিটি থাকবে, একটা কমিটি সেটাকে চূড়ান্ত করবে। কমিটি মানে ওইখানকার নাগরিকদের প্রতিনিধি এবং যারা হকারি করেন তাদের প্রতিনিধি, সরকারি প্রতিনিধি, সেই কমিটি সেটা চূড়ান্ত করবেন এবং সেখানে তাদেরকে লাইসেন্স দিয়ে বসিয়ে দেবেন, এটা হলো নিয়ম। কিন্তু এটা না হয়ে আগরতলাতে কিন্তু এখন একটা সিস্টেম নেই। আপনারা দেখছেন কি অবস্থা এখন। এই যদি চলতে থাকে এই সমস্যাটা কিন্তু তীব্রতা বাড়বে। আমরা চাই একটা স্থায়ী সমাধান হোক এবং এটার জন্য একটা প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হোক। দরকার লাগলে আরো কিছু মার্কেট নির্মাণ করে সেটাকে একটা জায়গাতে এনে যাতে একটা নিয়ন্ত্রণে নিয়ে আসা যায় সেটা দেখা। আর তার সঙ্গে মোটর স্ট্যান্ডগুলিতে চলছে তোলাবাজি, অর্থ তুলছে এবং এমনকি ফুটপাথ থেকেও শোনা যাচ্ছে যারা ফুটপাথের দোকানদারি করে জিজ্ঞাসা করলে অনেক সময় বলে যে তাদেরকে নাকি টাকা দিতে হয়। টাকা মিউনিসিপ্যালিটি যদি নেয় সে এক কথা, সরকারিভাবে নিচ্ছে তা না, কিন্তু শোনা যাচ্ছে অন্যরা সেখান থেকে প্রতিদিন তাদেরকে কিছু দিতে হয়। এটা কেন হবে? এ তো একটা সিস্টেম, এটা পদ্ধতি না। মোটর স্ট্যান্ডগুলোতে 3টা মোটর স্ট্যান্ড এখানে আছে, নতুন কোনো মোটর স্ট্যান্ড তারা নির্মাণ করেনি। এগুলিকে আপনারা জানেন যে এই যে নাগেরজোলা মোটর স্ট্যান্ড, এটা শেষ হওয়ার কাজ ছিল, এটা 6 মাসের কাজ ছিল, আজও নাগেরজোলা মোটর স্ট্যান্ডের কাজটা শেষ হয়নি। এটা এনএসি প্রজেক্ট, টাকাও এসছে, টাকাও ছিল, কিন্তু আজও সেখানে নাগেরজোলা মোটর স্ট্যান্ডের কাজটা শেষ হয়নি। সেম রাধানগর কমপ্লিট হয়েছিল এবং চন্দ্রপুর কমপ্লিট হয়েছিল। সেখানে যে এই স্ট্যান্ডগুলোর থেকে যে আয়টা আসছে, আগে তো একটা সোসাইটির মাধ্যমে থাকতো, এখন তো সেখানে কিছু নেই, যার যেমন তুলছে তার যেমন খরচ করছে, একটা অব্যবস্থা চলছে। এই হলো গিয়ে স্মার্ট সিটির অবস্থা, যে তারা যেটা বলছে আগরতলা শহরের উন্নয়নে সবকিছু করে ফেলেছেন, এটা কিসের ভিত্তিতে বলছেন এবং সেটা আমরা বুঝতে পারছি। এবং মানুষকে বিভ্রান্ত করার জন্য, ভোটের আগে প্রলেপ দেওয়ার জন্য, মানুষকে বিভ্রান্ত করার জন্য এগুলো করছেন। মানুষের যে অভিজ্ঞতাটা কি, মানুষ অভিজ্ঞতা কিন্তু সেই কথা বলে না, কারণ উন্নয়নটা আগরতলা শহরে যে গতিতে চলছিল আগে, সেই গতি স্তব্ধ হয়ে গেছে। একমাত্র গতি হলো একটাই, যে ভাঙচুর করার ক্ষেত্রে গতিটা আছে, তাদের ভাঙচুর করার ক্ষেত্রে গতিটা আছে, আর অন্য কোনো ক্ষেত্রে তাদের গতি নেই। সেই গতিটা এখন নেই, আমরা যেটা দেখছি, এবং এই অবস্থা। একদম সঠিক একটাই, আমরা আমাদের গণধনের কাজ শুরু করব। আপনারা যারা এখনো দূরে আছেন আসন গ্রহণ করার জন্য আমি যৌথ কমিটির পক্ষ থেকে সকলকে বিনীতভাবে অনুরোধ করছি। এখনো মঞ্চের ভেতরে এসে আপনারা সবাই আসন গ্রহণ করুন এবং আমরা কিছুক্ষণের মধ্যেই আমরা আমাদের গণধনের কাজ বন্ধুগণ এই গণধর্ণা আন্দোলনে সামিল হয়েছেন। আমি যৌথ গণধর্ণা, আপনারা জানেন যে পুরাতনের শ্রমিক কর্মচারীরা দীর্ঘদিন লড়াই আন্দোলন করে আসছে। তাদের ন্যায্য পাওনা যে 1/1/1996 থেকে অন্যান্য পিএসসির মতো তাদের বেতন ভাতাটা হয় নাই, সেই কারণে লড়াই আন্দোলন করে আসছে। এবং
এই বিষয়তে আমরা সুপ্রিম কোর্ট হাইকোর্ট সবগুলি কোর্টে আমরা মামলা করেছি, মামলাতেও আমরা জিতেছি। পরবর্তীকালে এই রাজ্যের সরকার এই মামলার বিরুদ্ধে পুনরায় অ্যাপিল করেন, সেই অ্যাপিলেও আমরা জিতেছি এবং গত 21শে সেপ্টেম্বর সেই অ্যাপিল মামলার রায় বেরিয়েছে। সেখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের যে বিচারপতিরা যে রায় দিয়েছেন সেটা মেনেই ত্রিপুরা জুট শ্রমিক কর্মচারীদের বেতন ভাতা এগুলি 196 থেকে অন্যান্য পিএসসির মতো দেওয়া হোক। কিন্তু আমরা দেখছি ইতিমধ্যে সরকার আবার এটাকে না দিয়ে এটাকে গড়িমসি করে এটা তালাবাহানা করে না দেওয়ার জন্য তারা ষড়যন্ত্র চলছে এবং তারা আবারও পুনরায় অন্য পথে হাঁটার চেষ্টা করছে। তাই আমরা শ্রমিক কর্মচারীরা আমরা যৌথ আন্দোলন কমিটির মাধ্যমে আমরা তার বসে থাকতে পারি না। তাই আজকে আমরা এই গণধর্ণা আয়োজন করেছি সরকারকে জানান দেওয়ার জন্য। আমরা এই গণধর্ণা থেকে 5 জন প্রতিনিধি আমরা রাজ্যের প্রশাসক চিফ সেক্রেটারি তার কাছে আমরা আমাদের যে এই গণধর্ণার যে বিষয়বস্তু তার মেমোরেন্ডাম আমরা ওনার হাতে তুলে দেব এবং এই হাতে তুলে দেওয়ার সাথে সাথে আমরা ওনাকে জিজ্ঞেস করব যে আমাদের যে ন্যায্য প্রাপ্তি ন্যায্য পাওনা এটা সম্পর্কে গভর্নমেন্টের কী দৃষ্টিভঙ্গি আছে সেই দৃষ্টিভঙ্গি আমরা বুঝতে চাই। কিন্তু এখনও পর্যন্ত দেখা গেছে যে সরকার আমাদের সঙ্গে কোনো আলোচনা করেনি। ইতিমধ্যে আমরা সরকারের কাছে অনেক চিঠিপত্র আমরা দিয়েছি, কিন্তু চিঠিপত্র দিলেও সরকার এখনও পর্যন্ত সেই চিঠিগুলি কোনো সদুত্তর আমাদের কাছে দেয়নি। ফলত আমরা গণধর্ণায় যেতে বাধ্য হয়েছি। আমরা আজকের গণধর্ণার পরেও আমরা জানতে চাইব ওনারা কী করতে চাচ্ছেন, কী করবেন। যদি আমরা কোনো সঠিক উত্তর যদি না পাই তাহলে আগামী দিনে আমরা এর চাইতেও বৃহত্তর আন্দোলনে আমরা সামিল হব। এই প্রতিজ্ঞা নিয়েই আমরা আজকে গণধর্ণায় বসব। ত্রিপুরা সরকারি কর্মচারী ফেডারেশনের আহ্বানে আজকের যে সাংবাদিক সম্মেলন এই সভায় উপস্থিত সম্মানীয় চেয়ারম্যান শ্রীযুত রঞ্জিত দাস মহোদয়, উপস্থিত আছেন যুগ্ম কনভেনার শ্রী প্রদীপ ভৌমিক মহোদয়, উপস্থিত আছেন ট্রেজারার শ্রী শঙ্কর পাল মহোদয়, উপস্থিত আমার প্রিয় সাংবাদিক ভাইয়েরা, সবাইকে সংগ্রামী অভিনন্দন এবং ধন্যবাদ জানিয়ে আমি এক দিবসীয় কনভেনশন সম্পর্কে 2-4টি কথা বলছি। আমরা আগেও সাংবাদিক সম্মেলন করে আপনাদের কাছে আমরা তুলে ধরেছিলাম যে আগামী দিনে আমরা একটা কনভেনশনের মধ্য দিয়ে আমাদের 16 দফা দাবিকে সামনে রেখে আমরা একটা কনভেনশন অনুষ্ঠিত হবে রবীন্দ্র শতবার্ষিক ভবনের 2 নং হলগৃহে। ওই কনভেনশনে আমাদের একটা শক্তিশালী কমিটি গঠিত হবে এবং এই রাজ্যের সকল অংশের শিক্ষক কর্মচারীদের যে অর্থনৈতিক বঞ্চনা সেই বঞ্চনা নিয়ে আমরা আগামী দিনে আমরা এই বৃহত্তর আন্দোলন কর্মসূচিতে আমরা অবতীর্ণ হব। এবং আপনারা জানেন এই রাজ্যের বিজেপি আগে একটি সরকার ইলেকশনের আগ মুহূর্তে এবং তাদের যে ভীষণ ডকুমেন্ট ছিল সেই ডকুমেন্টে কর্মচারীদের যে 2016 ইংরাজি সন থেকে যে এরিয়ার সহ 7ম বেতন কমিশন প্রদান করার যে ঘোষণা দিয়েছিল, আজকে প্রায় 7.5 বছর অতিক্রান্ত এই সময় পর্যন্ত এই রাজ্যের সর্বস্তরের কর্মচারী সমাজ আবারও অর্থনৈতিকভাবে বঞ্চিত হয়েছেন এবং তারা যে প্রতিশ্রুতিগুলি দিয়েছিল সেই প্রতিশ্রুতিগুলির মাত্র আংশিক ফ্যাক্টর তারা পূরণ করেছে। আর বাকি যে আমাদের যে সমস্ত ভাতাগুলি অর্থাৎ গ্র্যাচুইটি, হাউস রেন্ট, বিভিন্ন যে ভাতাগুলি 7ম বেতন কমিশনের সে ভাতাগুলি আজকের এই রাজ্যের যারা পেনশনে চলে গেছে তারা এই বঞ্চনা নিয়ে তারা বাড়িতে চলে গেছেন। তাদের আশা আকাঙ্ক্ষা মধ্যে জল ঢেলে এই সরকার আমাদেরকে প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছে আর আমরা বঞ্চিত হতে হতে সবাই অবসরে চলে যাচ্ছে। এই বঞ্চনাগুলি দূরীকরণের জন্য ত্রিপুরা সরকারি কর্মচারী ফেডারেশন আগামী 20 নভেম্বর রবীন্দ্র শতবার্ষিক ভবনে যে 1 দিবসীয়
যে কনভেনশন অনুষ্ঠিত হবে, এই কনভেনশনে আমাদের শক্তিশালী একটা কমিটি গঠিত হবে এবং এই কমিটি আগামী দিনে এই সকল অংশে শিক্ষক কর্মচারীদের বঞ্চনা দূরীকরণের জন্য আমরা বৃহত্তর আন্দোলন কর্মসূচি আমরা গ্রহণ করব। এই জায়গাতে আমরা আজকের এই সাংবাদিক সম্মেলনে এই প্রতিশ্রুতি আমার রইল আপনাদের কাছে, আপনাদের মাধ্যমে। কতজন সম্মেলনে অংশগ্রহণ করবে? প্রায় 5 শতাধিক কর্মচারী, 5 শতাধিক কর্মচারী আমাদের এই সম্মেলনে অংশগ্রহণ এবং বিভিন্ন আমরা এই এক দিবসীয় যে কনভেনশন, সেই কনভেনশনকে আমরা ভিত্তি করে যে আমরা যে সমস্ত মহকুমা ভিত্তিক যে আমরা সফর করেছি, সেই সফরে আমাদের মহকুমা ভিত্তিক সমস্ত কর্মচারীদের আমরা ব্যাপক সাড়া পেয়েছি। তারা সমস্ত মহকুমা থেকে আমাদের এই এক দিবসীয় কনভেনশনে তারা আমাদের এই কনভেনশনে এসে উপস্থিত হয়ে এই কনভেনশনকে সাফল্যমণ্ডিত করে গড়ে তুলবে। ত্রিপুরা গভর্নমেন্ট এমপ্লয়িজ ফেডারেশনের উদ্যোগে আজকে যে সাংবাদিক সম্মেলন, সেই সম্মেলনে উপস্থিত আমার সাংবাদিক বন্ধুরা, ফেডারেশনের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি সংগ্রামী অভিনন্দন। ত্রিপুরা সরকারি কর্মচারী ফেডারেশন এই রাজ্যের অন্যতম ঐতিহ্যবাহী কর্মচারী সংগঠন। এই সংগঠন তার জন্মলগ্ন থেকেই রাজ্যের সর্বস্তরের সরকারি, আধা সরকারি ও অনিয়মিত কর্মচারীদের জন্য নিরলস লড়াই সংগ্রাম করে আসছে। দীর্ঘ 25 বছরের বাম শাসনে রাজ্যের কর্মচারীরা সারা দেশের নিরিখে সর্বনিম্ন বেতনভোগ কর্মচারীতে পরিণত হয়েছে। এর ফলশ্রুতিতে 2018 এর বিধানসভা নির্বাচনে পরাস্ত হয় সিপিআইএম নেতৃত্বাধীন বামফ্রন্ট সরকার। ক্ষমতায় অধিষ্ঠিত হয় বিজেপি আইপিএফটি জোট সরকার। কর্মচারী কোল বিজেপি ও সরকারের মিথ্যে প্রতিশ্রুতিতে ভেবেছিল হয়তো তাদের ভাগ্যের চাকা এবার ঘুরবে, কিন্তু বিগত 4.5 বছরের বিজেপি শাসনে মোহভঙ্গ হয়েছে শিক্ষক কর্মচারীরা আজও পায়নি বহু চর্চিত 7ম কেন্দ্রীয় বেতন কমিশনের সুপারিশ অনুসারে বেতন ভাতা। দেশের বিভিন্ন রাজ্যের সরকারি কর্মচারীরা ৩৫% মহার্ঘ রিলিফ পেলেও রাজ্যের শিক্ষক কর্মচারীরা ও পেনশনাররা পাচ্ছেন মাত্র 8% মহার্ঘ ভাতা। সারা রাজ্যে প্রায় 40,000 অনিয়মিত কর্মচারী অত্যন্ত আর্থিক অনটনের মধ্য দিয়ে জীবনযাপন করছে। পূর্বতন সরকারের আমলে 10 বছর চাকুরির পর এক নিয়মিত বেতনক্রম পাওয়ার অধিকারী হতেন। বর্তমানে বিজেপি সরকার সেই সুযোগটুকু কেড়ে নিয়েছে। সর্বশিক্ষা শিক্ষকদের নিয়মিত করার প্রতিশ্রুতি পালন করেনি এই সরকার। পিএসইউ এর কর্মচারীদের সরকারের কর্মচারী নেই পেনশন প্রদান নিয়েও কোনো সিদ্ধান্ত হয়নি। এই অবস্থায় ত্রিপুরা সরকারি কর্মচারী ফেডারেশন নীরব দর্শকের ভূমিকায় থাকতে পারে না। তাই রাজ্যের শ্রমিক শিক্ষক কর্মচারীদের ন্যায্য দাবি আদায়ের লড়াইকে আরো ব্যাপক শক্তিশালী করার লক্ষ্যে আগামী 20 নভেম্বর 2022 তারিখে আগরতলা রবীন্দ্র শতবার্ষিক ভবনের 2 নং সভাগৃহে ত্রিপুরা সরকারি কর্মচারী ফেডারেশন পোস্ট অফিস টমনের এক দিবসীয় কনভেনশনের উদ্বোধন করবেন প্রদেশ কংগ্রেস সভাপতি শ্রী বিরোধী সিনহা মহাশয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডক্টর অজয় কুমার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সর্বভারতীয় কংগ্রেস কমিটি, ও শ্রী সুদীপ রায় বর্মন মহোদয়। মাননীয় সদস্য ত্রিপুরা বিধানসভা প্রধান বক্তা হিসাবে উপস্থিত থাকবেন শিক্ষাবিদ তথা বরিষ্ঠ শিক্ষক কর্মচারী নেতা শ্রী শান্তিরঞ্জন দেবনাথ মহোদয়। সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রী সমীর রঞ্জন বর্মন ও প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি শ্রী গোপালচন্দ্র রায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শ্রীমতী জারিতা লাইটপাং, সম্পাদিকা সর্বভারতীয় কংগ্রেস কমিটি, ও শ্রী আশিস কুমার সাহা, প্রাক্তন বিধায়ক ত্রিপুরা বিধানসভা। কনভেনশনের সভাপতিত্ব করবেন ত্রিপুরা সরকারি কর্মচারী ফেডারেশনের পোস্ট অফিস টমনের সভাপতি শ্রী সুশান্ত চেন চৌধুরী। রাজ্যের শ্রমিক শিক্ষক কর্মচারী আন্দোলনকে বেগবান করার লক্ষ্যে উক্ত কনভেনশনে দলে দলে যোগদান দেবার বিনম্র আবেদন জানাচ্ছে ত্রিপুরা সরকারি কর্মচারী ফেডারেশন। জয় হিন্দ, বন্দে মাতরম। 10,323 চাকরিচ্যুত শিক্ষকদেরও সমস্যার সমাধান করেনি এই সরকার। এডহক প্রমোশনের নামে করা হচ্ছে চূড়ান্ত ধোঁকাবাজি। নেই বেকারের কর্মসংস্থানের কোনো উদ্যোগ। অত্যন্ত অন্যায়ভাবে টেট উত্তীর্ণ শিক্ষকদের নিয়োগ করা হচ্ছে স্থির বেতনে। কর্মচারীদের আন্দোলনের অধিকার বলণ্ঠিত। বহু চর্চিত আছে
বহুত আসছে দিন, আজ আতঙ্কের দিন। অতিরিক্ত মূল্যবৃদ্ধির জাটাকলে গরিব ও নিম্ন মধ্যবিত্ত মানুষের জীবন হয়ে উঠেছে দুর্বিষহ। নেই জীবন ও সম্পত্তির নিরাপত্তা, নেই বাক স্বাধীনতা। রাজ্যের প্রায় 15 লক্ষ শ্রমজীবী মানুষের জীবন জীবিকা প্রশ্নের মুখে। হ্যাঁ, দাঁড়া না বুমরা একটু ফাটা তো না একটা ছবি একটা ছবি না 10টা দিছি সব সামনে আরে তাহলে দাও না ফটো তুলতা ফটো দিলে টাকা দাও তুলো তুলতে দিছি হলো কাম দিরা নাও তুলো আমার ব্যাগ বড় আসলে লোক সারা থাকবে তো আমার ব্যাগ বড় আসলে লোক সারা থাকবে তো। গুড আফটারনুন। আমাদের এখানে একটা কেস রেজিস্টার হয়েছিল 169/2022 নতুননগর বাজার মানে একটা যে ফায়ারিং ইনসিডেন্ট হয়েছিল। এর মধ্যে ফার্স্ট ডেতে অ্যাফায়ার দুজন এপি অ্যারেস্ট হয়েছিল, সন্তোষ দাস আর প্রভাকর ঘোষ। এই কেসটার মধ্যে বাকি যে আসামি অ্যাফায়ার ছিল তারা ভাগাচ্ছিল। এর মধ্যে কিছু তো আমাদের ইনভেস্টিগেশন চলছে, কিছু নাম আসছিল, ওদের বাড়িতে রেড কন্টিনিউসলি হচ্ছিল, কিন্তু ওরাও সব মানে রেসপন্ডিং। তো ফাইনালি কালকে একটা খবর এসেছে যে এদের মধ্যে এফআইএম এপি এই এলাকাতে দেখা গেছে। তো অ্যাকর্ডিংলি আমি ওসিপিএস সুকুমার দে, সেকেন্ড ওসি কৃষ্ণ জামাতে আমরা টিম করে কালকে মাঝরাত্রিতে চিনহানির শ্মশান যে আছে কালী মন্দিরের পিছনে মানে দুজনকে আটক করেছি। এর মধ্যে এফআইএম এপি সন্দীপ কর আলিয়াস আকাশ, বাবার নাম সজল কর, বয়স 27, চিনহানির পিএস এয়ারপোর্টে বাড়ি। তো এফআইএম এপি হচ্ছে ওনাকে অ্যারেস্ট করা হয়েছে। ওনার সঙ্গে পরিতোষ দাস, উনি অ্যারেস্ট হয়েছে প্রান্তোষ দাস। তো ওনার প্রান্তোষ দাস, বাবার নাম পরিমল দাস, ও চিনহানি থানায় পড়ে। প্রান্তোষ দাসের কাছ থেকে এই সফিস্টিকেটেড একটা পিস্তল, একটা ম্যাগজিন, একটা লাইভ রাউন্ড হচ্ছে। রাউন্ডটা দেখে প্রাইভেট ফেসে সেম রাউন্ড বোঝা যাচ্ছে যেটাতে মানে ফায়ারিং হচ্ছে। এটা আমরা এখন এফএসএল পাঠাবো, পাঠিয়ে এই পিস্তল দিয়ে ওই ইনসিডেন্টটা হয়েছে কিনা এটা এখন থেকে এভিডেন্সটা আসবে। এখন প্রিলিমিনারি ইন্টারোগেশনের মধ্যে যা বুঝলাম যে ওই যেটা লাস্টে বলা হয়েছিল যে ইন্টারনাল নেগোসিয়েশন নিয়ে গ্যাংওয়ার ছিল। আর যে ভিকটিম আছে হরিপদ দাস, সঞ্জয় দাস আর সন্তোষ দাস, এরা সব এক গ্যাংয়ে ছিল। এক গ্যাং থেকে আরেক গ্যাং এদিক ওদিক হতে থাকে। এর মধ্যে পার্সোনাল লাইব্রেরিও আছে। এটাতেই এই মানে সূত্রপাত এই ঘটনা। এখন তো জাস্ট স্টার্ট হচ্ছে। আমরা রিমান্ড চাইবো আজকে ফরওয়ার্ড করে। তো অ্যাকর্ডিংলি রিমান্ডের মধ্যে আরও তথ্য আর আরও কে যুক্ত আছে এটা বেরিয়ে আসে। তো ওরা নিজেরাই কনফিউজ করেছে যে এইটাই ব্যবহার হয়েছে। এটা তো ফরেন্সিক ল্যাব দিয়ে প্রুভ হবে এক্স্যাক্টলি ব্যাপারটা। একটা লাইভ রাউন্ডও পাওয়া গেছে, তো যেটা প্রাইম ফেসে মনে হচ্ছে যে সেম ক্যালিবারি যে ক্যালিবারের হাতিয়ার ঘটাতে ব্যবহার হচ্ছে। এখন আমরা ইন্টারোগেশনে দেখি এগিয়ে আসছে। এখনও 1 মান্থ তো এই কেসটা হয়নি, ভেরি প্রাইমারি স্টেজ, বাট মেজর অ্যাচিভমেন্ট বিকজ ওয়েপেন অফ অফেন্স প্রবাবলি আমরা রিকভার করে নিয়েছি। আগে যদি কিছু এর মধ্যে আপডেট থাকে তো সেটা আপনাদের জানাবো। গুলো হয়েছিল পেয়েছি, সেটা দেখে মনে হচ্ছে যে সেম রাউন্ড, মানে সিমেট্রিক্যাল রাউন্ড। টাইপ কি আছে এটা? টাইপটা অ্যাকচুয়ালি 9mm তো না ঠিক, তার ছোট সাইজটা 7.38 বা এরকম 7.62 কাছাকাছি। অ্যাকচুয়ালি কোনো এখন এটা দ্যাট উইল বি মানে ডিটারমাইন্ড বাই দ্য ফরেনসিক ল্যাব। স্যার এমনি যে কোনটা রিকভার হয়েছে সেটা মেড কোথায়? sophisticated but locally made.
স্যার তার বাড়ি কি আগরতলা মানে ছিনাইখানি এলাকা এয়ারপোর্ট থানা। এয়ারপোর্ট থানা। থ্যাংক ইউ। আগে যাদেরকে ওমেন পিএসে একটা রিটেন কমপ্লেন আইছে যে কমপ্লেনেন্ট হইল বনা তাঁতি ওয়াইফ অফ লেট মহেন্দ্র তাঁতি বাড়ি ইস্ট সোনাতলা ওয়াইয়ের আন্ডারে যে ওনার গ্র্যান্ড ডটারে নাকি ধর্ষণ করা হয়েছে এরকম অভিযোগ পাড়া প্রতিবেশীর দ্বারা। পাড়া প্রতিবেশী ওনার নাম বাসুদেব তাঁতি, বাবার নাম হাতিয়া তাঁতি, সেন্ডুকালী। তো অ্যাকর্ডিংলি ওনার রিটার্ন কমপ্লেনের বেসিস আমরা কেস রেজিস্টার করছি। কেস 2022 ওমেন পিএস কেস নাম্বার 1 ডেটেড 17/11/2022 আন্ডার সেকশন 376 AB IPC অ্যান্ড 4 অফ পক্সো। অ্যাকর্ডিংলি অ্যাকিউজড পার্সনকে আমরা অ্যারেস্ট করেছি, এখন ইনভেস্টিগেশন চলছে। চালাও এটা ঘটনা কি হয়েছে ঘটনা? হঠাৎ করে ওই শিববাড়ি একদম ছোট একটা বাইরে আটকে রাখতে আমরা গেছি, হঠাৎ করে নাম মারতে শুরু করি। কোন জায়গা? শিববাড়ি, শিববাড়ি গামাই বাড়ি শিববাড়ি। কতজন মিলে মারছে? অনেকজনই হয় না ওই জায়গাতে। তোমার বাইরে কেড়ে আটকে রাখছিল? হের বাইরে কেলি আটকে রাখছিল? কেড়ে কইতে পারি না, আমরা ফোন করতে গেছি যা মাত্র দিহেরা অনেকজন খারিজ দিচ্ছে, অনেকজন 50-60 জন নিব এই জায়গাতে অ্যাটাক করছে। এই জায়গাতে আমার ময়লা তো ময়লা লেগে গেছে। কি কারণে অ্যাটাক? কি আগের কোনো সূত্রতা আমি বুঝতে না, বুঝতে হঠাৎ ছোট ভাই হের ভাই সিনচনি করে সিনচি আমরা কত পয়সা কাছে কইছে। কতজনের নাম কইছো? আমরা কইছি অনেকজন। কতজন হইব অনেক? সবার নাম তো জানি না, সঠিক কয়েকজন যার নাম জানি না। দেখছি 60 জনের নাম, দাদার নাম দেখতে পেয়েছি। কি তোমরা কিছু কি চিন্তাই টিন্তাই করছে নি? কিছু নিছে নি তোমরা থেকে? আমার মোবাইলটাতে আসলো, মানে মোবাইলের ভিতরে টাকা আসলো স্যার, মোবাইলের কাবারের ভিতরে এটা আসলো। তোমার নাম কি? আমার নাম সাধন। যারা আক্রমণ করছে তারা কেউ নাম জানো নি? নাম সুদীপ চৌধুরী। একজনের নাম জানো? একজন নাম জানি, আমি মুখছি না। এখন কই আইছো? এখন আমি থানায় আইছিলাম। অভিযোগ করছো? হ্যাঁ।
স্বর্ণকমল জুয়েলার্স নরনিবাগী কাইসে পান্ডা সংচাখা আবং খান ধনতেরাস ধন সমৃদ্ধি। অফারটা কিন্তু শুরু হয়ে যাচ্ছে 17 অক্টোবর থেকে 26 অক্টোবর। আপনার জন্য থাকছে এভরি পারচেসে গিফট হ্যাম্পার্স, এছাড়া ডেলি মেগা লাকি ড্রয়ে আছে দুটো স্বর্ণের গোল্ড কয়েন, প্রত্যেক পারচেসে আছে স্বর্ণের মুদ্রা। তেই আসে বায়াখ নরগারা জাগাও মানি মানাই রাংচাকনি বাইনাও 25% के डिस्काउंट तेई हिरानी बायनाओ तंगो 100% डिस्काउंट आसे याखो मेगा लकी ड्र ब तंगनाय आबन लगियो हंखे नरक कचाम रांचाक सलाई कतार हरमा गनां रांचाक नि मानै आबो मानि मानाय तेई नरनि बागै तेबो काहाम काम सकात बড় जागोन। স্বর্ণকমল হচ্ছে আমার একটি প্রিয় ব্র্যান্ড। 아니고 한가기 너럭 따무 완축도 정케다 탄동어 স্বর্ণকমল জুয়েলার্স নরক যতনা ফাইবেদি ধনতেরাস ধন সমৃদ্ধি ফ্লো। নমস্কার। সবাইকে নমস্কার। যতনা কলঙ্কা শুভ অপরাহ্ন। 17তম আঞ্চলিক যে সরস মেলা, সেই মেলায় আজকে যে উদ্বোধনী অনুষ্ঠান, সেই উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চে উপস্থিত আছেন আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের মাননীয় মেয়র শ্রী দীপক মজুমদার মহোদয়, উপস্থিত আছেন সভাধিপতি পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের শ্রীমতী অন্তরা দেব সরকার মহোদয়, উপস্থিত আছেন এই অত্র এলাকার সবার প্রিয় মাননীয় বিধায়িকা শ্রীমতী মিমি মজুমদার মহোদয়া, তাছাড়া একটু আগে এখানে যিনি বক্তব্য রাখলেন আমাদের ত্রিপুরা সরকারের স্পেশাল সেক্রেটারি আরডি ডিপার্টমেন্টের ডক্টর সন্দীপ আর রাঠোর, এবং এই ওয়েস্ট ডিস্ট্রিক্টের মাননীয় ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর শ্রী দেবপ্রিয় বর্ধন, তাছাড়া এখানে উপস্থিত আছেন সিইও শ্রীমতী স্মিতা মল আইএস ত্রিপুরা রুরাল লাইভলিহুড মিশনের, এবং আমার মিডিয়া বন্ধুরা, এবং উপস্থিত এখানে যারা এসএসজি গ্রুপের সমস্ত বোনেরা এখানে উপস্থিত আছেন, এবং এই সরস মেলা উপলক্ষে যারা যুক্ত আছেন এবং এসএসজি গ্রুপের সাথে যারা যুক্ত আছেন, সবাইকে আমি ত্রিপুরা সরকারের তরফ থেকে হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। একটু আগে এখানে ডিটেলস কথা হয়েছে যে কিভাবে আমাদের প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যেটা চেয়েছিলেন যে মায়েদের যে সশক্তিকরণ এবং আর্থিকভাবে যে সশক্তিকরণের যে বিষয়টা, সেটা কিন্তু আজকে এই টিআরএলএম এর উদ্যোগে যে সরস মেলা এখানে হচ্ছে, তার খানিকটা আমরা কিন্তু তার ঝলক আমরা দেখতে পেয়েছি। আমরা সবসময় জানি সমাজের প্রায় 50% আমাদের বোনেরা মারা আছেন, কিন্তু এতদিন ধরে আমরা দেখেছি যে কোনো সরকার বা কোনো এই ধরনের নেতা আমরা পাইনি যে ওনাদেরকে সশক্তিকরণের বিষয়টা কোনোদিন ওনাদের থেকে আশা আমরা করিনি এবং দেখতেও পাইনি। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আসার পর থেকে যেভাবে গ্রামে গঞ্জে, কারণ আমাদের প্রায় 75% সারা ভারতবর্ষে মানুষ গ্রামাঞ্চলেই বসবাস করে, তো সেই জায়গায় গ্রামাঞ্চলে তাদের যদি মান উন্নয়ন এবং আর্থিকভাবে সচ্ছলতা সেটা যদি হয়, তাহলে তো দেশের এবং প্রদেশের উন্নতি
অবশ্যম্ভাবী এবং সেই দিশায় আমাদের যে ডাবল ইঞ্জিনের সরকার আমরা বলি, আমাদের মোদিজির যে সরকার, সেন্ট্রাল গভর্নমেন্ট এবং আমাদের সরকার, সেই দিশায় আমরা কাজ করছি। এবং আমি এখানে কয়েকটা ডাটা আপনাদের সামনে তুলে ধরতে চাইছি যে এই সরকার আসার আগে এবং আমাদের সরকারে যে রুরাল উইমেন মেম্বার্স এসএইচজি গ্রুপে কিভাবে তার সংখ্যা বেড়েছে। 2017-18-তে আমরা দেখেছি, 17 এবং 18-তে ফাইন্যান্সিয়াল ইয়ার, মানে এর আগের থেকে আপ টু 2017-18 আগের যে সরকার ছিল, উইমেন মেম্বার ছিল এসএইচজি মাত্র 39,824। আর আমাদের এই সরকার যখন প্রতিষ্ঠিত হয় 2018-19 থেকে আজকের এই 2022-23 যে ফাইন্যান্সিয়াল ইয়ার, সেখানে 3,45,000 আমাদের উইমেন বোনরা যারা আছে, মহিলারা যুক্ত হয়েছে। তাহলে কত পার্সেন্টেজ ইনক্রিজড হলো? 8.66 টাইমস বেড়েছে, প্রায় ধরুন 8.5 ভাগ বেড়ে গেছে। কোনোদিন আমরা সেটা ভাবতেও পারিনি। এসএইচজি গ্রুপের যে গ্রুপ, সেলফ হেল্প গ্রুপ হয়েছে, সেটা 2017-18 পর্যন্ত ছিল 4,153। সেই জায়গায় এই 5 বছরে, 4.5 বছরের জাস্ট একটু বেশি, এই কয়েক বছরে আমাদের এই সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর 4,153 থেকে বেড়ে 38,657 হয়েছে। তো কত টাইমস বাড়লো? প্রায় 9.5 ভাগ, 9.30 টাইমস বেড়েছে। কত ডিফারেন্স, কোনোদিন ভাবা যায় না। আমরা যে এসএইচজিদের জন্য যে রিভলভিং ফান্ড আমরা দিই, তাদের কাজকর্ম যাতে অসুবিধা না, আর্থিকভাবে সাহায্য করা, সেটা 2017-18 পর্যন্ত আগের যে সরকার ছিল মাত্র 32.67 করোড় খরচ করেছে। আর সেই জায়গায় আমাদের সরকার এই 4.5 বছর একটু বেশি খরচ কত করেছে? 347.61 করোড়। কোথায় ছিল 32.67 করোড়? আর সেই জায়গায় এই সরকার খরচ করেছে 347.61 করোড়। তাহলে কত কত টাইম বাড়লো? 10.5 টাইমস বাড়লো। ব্যাংক লোন যেটা ডিসবার্স করা হয়েছে রুরাল উইমেন যারা আছে এসএইচজি গ্রুপে, 17-18-তে ওনারা এত বছর সরকারি থাকাতে, সরকার পরিচালনার থাকার সত্ত্বেও মাত্র 4.96 করোড় মাত্র খরচ করেছে। আর সেই জায়গায় আমাদের এই কয়েক বছরে আমাদের এই সরকার 560.37 করোড় এই ব্যাংক লোন এসএইচজি যে গ্রুপ আছে আমাদের বোনেদের দেওয়া হয়েছে। তাহলে কত টাইমস বাড়লো? 112.00, অর্থাৎ 11 টাইমস বাড়লো। আমাদের যে সরকার যেটা মুখে যা বলে তা যে করে, তার একটা ডাটা আপনাদের সামনে তুলে ধরলাম। এতদিন ধরে আমরা দেখেছি খালি কথাই বলে, আর কথাটাও অনেকটা আত্মশিল্প ত্রিপুরাতে তৈরি হয়নি, কিন্তু কথা শিল্পীর কিন্তু কারখানা ওনারা তৈরি করেছিলেন। তাত্ত্বিক কথা কিন্তু খুব ভালোভাবে বলতেন। আর আমরা কথাটা হয়তোবা সেদিন তাদের মতো বলতে পারি না হয়তোবা, কিন্তু আমরা যে কাজে সেটা কিন্তু আমরা দেখাই। তার একটা দৃষ্টান্ত আপনাদের সামনে তুলে ধরলাম যে অ্যাকশন ইজ বেটার দেন ওয়ার্ড। আমরা সবসময় বলি এই কথাটা। তো সেই দিশায় আমাদের এই সরকার কাজ করে যাচ্ছে। মাতৃশক্তিকে শক্তিশালী করার যে বিষয়টা, এখানে লাখপতির যে এখন আমরা একটা ইয়েটা বের করলাম, আপনারা দেখেছেন, লাখপতি দিদি, এটা এটা সত্যিকারের অর্থেই কিন্তু ইট ইজ ইমপ্লিমেন্টেড। আমরা করতে চাইছি। আগে আমাদের দেখতাম প্রধানমন্ত্রীজি যখন আহ্বান করলেন যে জিরো ব্যালেন্সে
অ্যাকাউন্ট খোলার জন্য অনেকে অনেক রকম কিন্তু বিদ্রুপ করেছিলেন, আর এই জিরো ব্যালেন্সে অ্যাকাউন্ট খুলবে এটা আবার কি। কিন্তু আজকে আমরা কি দেখলাম, মাঝখানে মিডলম্যান কিন্তু আর নেই। আপনারা সবাই জানেন, এক প্রধানমন্ত্রী বলেছিলেন যে দিল্লির থেকে যখন 100 টাকা পাঠানো হয় কোনো প্রদেশে, সেটা 15 টাকা এসে পৌঁছে, মাঝখানে মিডলম্যানই নিয়ে যায়। এখন সেই সুবিধে নেই, অ্যাক্টিভ দেবে, যার যার অ্যাকাউন্টে চলে যাচ্ছে। কিষাণ সম্মান নিধির বিষয়ে আসো, কত বড় একটা প্রকল্প, সাথে সাথে 6,000 টাকা 2,000 তিনটে ইনস্টলমেন্টে সমস্ত কৃষক ভাই বোনদের কাছে পৌঁছে যাচ্ছে। ট্রান্সপারেন্সির যে সরকার, ট্রান্সপারেন্সি বলতে যাকে বোঝায়, স্বচ্ছতার যে সরকার, সেটা মোদিজি দেখিয়েছেন, আর সেই দিশায় আমাদের সরকারও দেখাচ্ছে। কিছুদিন আগেও আমার মনে আছে, আমাদের কৃষক ভাই বোনদের অধিক বৃষ্টির কারণে অনেক ফসল নষ্ট হয়ে গেছে। সেই জায়গায় উদয়পুরে একটা সম্মেলন হয়েছিল, সেই জায়গার মধ্যে আমি একটা টিপ দিলাম, 7 কোটি টাকা যারা এফেক্টেড ছিল তাদের ঘরে ঘরে পৌঁছে গেল। সেই মোদিজির দিশায় আমরা চলেছি। মাঝখানে কেউ মিডলম্যানের কোনো আর জায়গা নেই। তা আমাদের সরকার চাইছে যে ট্রান্সপারেন্সি কাকে বলে, এবং ট্রান্সপারেন্সি সব মানুষ চায়। মানুষ সবসময় চায় স্বচ্ছতা, এবং আস্তে আস্তে আপনারা দেখেছেন যে এই সরকারের উপরে মানুষের আস্থা এই কারণে বাড়ছে যে এখানে কোনো নেপোটিজমের কোনো স্থান নেই, কাউকে নিজের লোক বলে ঢুকিয়ে দেবে সেই সুবিধা নেই। এর জন্য আমরা যখন চাকরি দিই বা কোনো কাজ করি, কোর্টে যাওয়ার কোনো প্রশ্নই উঠে না। কিন্তু আগে আমরা দেখতাম কথায় কথায় কোর্টে যেত, কারণ অনিয়মই ছিল বেশিরভাগ, অনিয়মে ভরা। আর আমরা সতর্ক, ভুল হতে পারে, কিন্তু সেই ভুল আমরা শুধরে নেওয়ার সর্বদা চেষ্টা করি। আর যত স্বচ্ছতা থাকবে, মানুষও এই সরকারের প্রতি আস্থা বাড়বে, আমি নিশ্চিত। আজকে আমার অত্যন্ত ভালো লাগছে এই সরস মেলার যে বিভিন্ন প্রোডাক্টস গ্রামীণ এলাকার আমার যে মা ও বোনেরা তৈরি করছে। আজকে গত 2 বছর ধরে তাদের এই সরস মেলা হয়নি এখানে, কারণ কোভিডের কারণে সেটা সম্ভব হয়নি। কিন্তু অনেকদিন বাদে আবার যেন মনে হচ্ছে ওনাদের মধ্যে প্রাণ সঞ্চয় হয়েছে, প্রাণ সঞ্চার হয়েছে। আমি মা বোনদের দেখছি এখানে, তারা প্রচন্ড উৎসাহ উদ্দীপনার মধ্যে ওনারা ঘোরাফেরা করছেন, স্টলে ওনারা যে পোশাক সাজিয়ে বসেছেন, যে তাদের যে প্রোডাক্ট, যে লোকাল ফর ভোকাল যে প্রধানমন্ত্রীজি যে ডাক দিয়েছেন, সেটাকে আজকে কিন্তু সেখানে আমরা দেখতে পাচ্ছি। এবং আত্মনির্ভর সেলফ রিলায়েন্স করার যে চিন্তা মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলছেন, সেই দিকটাও কিন্তু উঠে আসছে। আমাদের সচ্ছলতা আস্তে আস্তে বাড়ছে। হাজার হাজার কোটি টাকা এখন ত্রিপুরার মধ্যেই আমাদের সমস্ত লোকদের মধ্যে ঘোরাফেরা করছে। আয়ের দিক দিয়েও আমরা দেখেছেন, আমরা কৃষকদের আয় দ্বিগুণ করার লক্ষ্যে আমরা কাজ করছি। যেখানে 6,500 মতো রোজগার ছিল আগে 2018 আগে, সেখানে আমাদের প্রায় 11,000 সামথিং হয়ে গেছে, এবং আমরা দ্বিগুণ যে আয় সেটাও কিছুদিনের মধ্যে হয়ে যাবে। তো সব থেকে আমরা নজর রাখছি। আপনারা দেখেছেন যে রাস্তা ঘাট সব উন্নত মানের হচ্ছে। 7টা নতুন, এর মধ্যে আমি যখন গুয়াহাটি যাই 7টা নতুন NH হাইওয়ে হচ্ছে। যখন আমি গেটকরিজিকে বললাম আমাদের ইউনিয়ন অনারেবল মিনিস্টার রোড অ্যান্ড ট্রান্সপোর্টে, যে NH যে 08 যেটা আমাদের লাইফ লাইন, তাকে আপনি 4 লেন করে দিন। সাথে সাথে স্টেজের মধ্যে উনি ঘোষণা করে দিলেন, ভাবা যায় না, 10,222 কোটি টাকা স্যাংশন করে দিয়েছেন। কোনোদিন ভাবা যায়? কোনোদিন? ত্রিপুরার চেহারাই পাল্টে যাবে। আমি সব জায়গায় এই কথাটা বলি যে রাস্তা হচ্ছে সব ঠিক আছে, কিন্তু রাস্তা মানুষকে রাস্তা দেখায়। শুধু রোডের কিন্তু না, যে রোড দেখালো, রোড বানালাম, কিন্তু রাস্তা মানুষকে সব রাস্তা দেখায়। কারণ যোগাযোগ ব্যবস্থার যদি উন্নতি হয়, সবকিছুর উন্নতি হবে, মনের বিকাশ ঘটবে, কাজ করার প্রেরণা পাবে। আগে আমাদের ছেলেমেয়েরা সবাই, আমরা বাইরেই গিয়ে যেতাম পড়াশোনা করার জন্য, এখন আমাদের এখানে সবকিছু আছে। মেডিকেল কলেজ দুটো আছে, ডেন্টাল কলেজও
তাই হবে, ভেটেরিনারি কলেজ আছে, সমস্ত ধরনের হোমিওপ্যাথিক কলেজ আমি বলেছি আগামী দিন করার ইচ্ছে আছে। তো সব দিক দিয়ে আমরা এখানে এখন টেকনিক্যাল কলেজে বলুন, সব পড়াশোনার ক্ষেত্রে আমাদের এডুকেশনে এখন অনেক উন্নত। বিদ্যাজ্যোতির প্রকল্পে আমাদের এখানে এখন এনসিইআরটির কোর্স হচ্ছে, সিবিএসসির কোর্স হয়ে গেছে, এখানে ইংলিশ মিডিয়াম অনেকগুলো স্কুলকে আমরা বানিয়েছি। তো সেই দিক দিয়েও আমরা কাজ করে যাচ্ছি। স্বাস্থ্যের দিক দিয়ে আপনারা বলুন, সুপার স্পেশালিটির এখানে প্রায় 9টা বিভাগ আমরা খুলতে যাচ্ছি। আগে কোথায় কোথায় মানুষ বাইরে চলে যেত, এখন কিন্তু সেই স্ট্যাটিস্টিক্স বলছে, এখানে যে স্ট্যাটিস্টিক্সটা দেখালাম সেইভাবে স্ট্যাটিস্টিক্স আমরা দেখাতে পারি যে আগে কোথায় কোথায় বাইরে মানুষ বাড়িঘর বিক্রি করে পর্যন্ত বাইরে যেত চিকিৎসার জন্য, এখন সেটা মানে অনেক কমে গেছে এই রেফারের সংখ্যা। আমাদের যে প্রাইমারি হেলথ সেন্টারগুলো আছে সেটাকে ওয়েলনেস সেন্টার আমরা রূপান্তরিত করার চেষ্টা করছি। এডিসি এলাকায় একটা মেডিকেল কলেজ জায়গাও চিহ্নিত হয়েছে, ইয়ারমার্ক হয়েছে, সেটাকে আমরা করার চেষ্টা করছি। আমাদের যারা অফিসাররা আছেন, আধিকারিকরা আছেন, তারাও এখন একটা মানে ফিলিং গুড এই বিষয়টা আসছে, ওনারা কাজ করার মধ্যেও স্পৃহা পাচ্ছেন। তো সবাই মিলে আমরা কাজ করছি এই ত্রিপুরাকে শ্রেষ্ঠ ত্রিপুরার যে চিন্তা ভাবনা করার, সেই দিশায় আমরা কাজ করছি। কিছুদিন আগে আমরা গত পরশুদিন আমরা প্রেস ডে পালন করেছি এখানে। সেই প্রেস ডেতে আমরা যারা সাংবাদিক বন্ধুরা আছে তাদের যে 100% হয়ে যাবে সেই সুবিধাও নেই, তাদের জন্য আমাদের সরকার ভাবছে এবং বিভিন্নভাবে ওনাদেরকেও আমরা হেল্প করার চেষ্টা করছি। আমাদের এই ত্রিপুরা জাতি জনজাতি একটা সারা ভারতবর্ষের মধ্যে বলা যায় বিভিন্ন যেসব সম্প্রদায়, সেই সম্প্রদায়ের বাস হচ্ছে ত্রিপুরা। এবং এই ত্রিপুরাকে বলা যায় যে ইউনিটি ইন ডাইভার্সিটি, যে কথাটা আমরা সবসময় বলি, তার একটা প্রকৃত উদাহরণ হচ্ছে ত্রিপুরা। অথচ দেখা যায় তাকে বারবার কিছু চেষ্টা করছে এখানে নানাভাবে ডিভাইড অ্যান্ড রুল করার চেষ্টা করছে। এর আগেও আপনারা দাঙ্গার কথা আমরা সবাই ভুলে যাইনি এখনো। তো সেই সব বিষয়গুলো এখনো কুচক্রীরা চেষ্টা করছে এই সরকারকে কিভাবে হেয় প্রতিপন্ন করা যায়। আর তো কোনো ইস্যু নেই, আইনের শাসন নেই, আইনের শাসন নাই এই কথাই বলছে। আজকে আমাদের আইনের শাসন নেই, আজকেই আমি বলে এসছি যে কিভাবে আইনের শাসন নেই তার পুরো ডাটা আমি দিয়ে এসছি। হয়তো আজকে বিকেলের মধ্যেই সমস্ত আইনের বিষয়গুলো আমাদের যে ডাটা নিয়ে আজকে বসবে, প্রেস কনফারেন্স করবে। 28টা স্টেটের মধ্যে আর রাজ্যের মধ্যে ত্রিপুরা পঞ্চম, সর্বনিম্ন নিচের দিক থেকে যদি আমরা 28টা স্টেটের মধ্যে পঞ্চম স্থানে আমাদের আছে আইন শৃঙ্খলার অবনতি। কত কম! আমাদের নর্থ ইস্ট রিজিয়নের মধ্যে সবচেয়ে হাইয়েস্ট এই ড্রাগস সিজার হচ্ছে আমাদের ত্রিপুরাতে, এবং ডিস্ট্রাকশনও হচ্ছে এখানে, এবং জিরো টলারেন্স নীতি নিয়ে আমরা চলছি। মাননীয় হোম মিনিস্টারও বলেছেন যে কোনো প্রদেশ থেকে কোনো সে গাঁজাই হোক আর যাই হোক নেশা জাতীয় দ্রব্য না প্রদেশ থেকে বাইরে যেতে দেওয়া হবে, না বাইরের থেকে ভিতরে আসতে দেবে। আপনারা জানেন যে ময়নামার থেকে সমস্ত ড্রাগস, ইয়োবা ট্যাবলেট থেকে আরম্ভ করে বিভিন্ন নেশা সামগ্রী, ফেন্সিডিল ইত্যাদি ইত্যাদি, কফ সিরাপ, কোডিনযুক্ত সব যে আসে, সেইগুলো মায়ানমার হয়ে আমাদের মিজোরাম, আসাম হয়ে ত্রিপুরাকে করিডোর বানিয়ে বাংলাদেশ যায়, এবং প্রতিনিয়ত সিজার হচ্ছে, ডিস্ট্রাকশন হচ্ছে। আমাদের অল্প বয়সের যারা যুবক যুবতীরা আছেন এর মধ্যে মানে এই নেশায় এখন ডুবে যাচ্ছে ওনারা। মা বাবারা এখন চিন্তিত হয়ে পড়েছে, কিন্তু আমি বারবার বলছি ওদের কোনো দোষ নেই, দে আর দ্য ভিকটিমস। যেখান থেকে যে জায়গার মধ্যে একটা ধরুন একটা হসপিটালের সামনে বা একটা স্কুলের সামনে, কলেজের সামনে, ইউনিভার্সিটির সামনে কোন দোকানে বিক্রি করছে তাকে ধরা, এবং ধরতে ধরতে একদম কোন জায়গায় হচ্ছে সেখানে যাওয়া, মূল জায়গায় যেতে হবে। এখানে অনেক লোক আছে যারা আসলে পর্দার পেছনে থাকে এবং এই কর্মকাণ্ডগুলো চালায়। বহু বছর ধরে করেছে, 35 বছর 40 বছর ধরে দেখেছি আমরা, কিন্তু এখন কিন্তু আমরা কোনো অবস্থায় এটাকে ছাড় দেওয়া না। কারণ আমাদের কেন্দ্রীয় সরকারও চাইছে, আমরাও সেই দিশায় চাইছি।
আইন এই যে নেশা সামগ্রীর সাথে সাথে বিভিন্ন আগ্নেয়াস্ত্র আসে এবং দেশের সুরক্ষার জন্য এগুলো একটা বিপদের আশঙ্কা। তো এর জন্য আমরা এই দিশায় চলছি। এখানে খালি রাজনীতির নামে রাজনীতি করতে হবে আর কোনো কাজ করব না, বা বিরোধী দল হওয়া সত্ত্বে বিরোধী খালি কথা বলবো, কনস্ট্রাকটিভ কথা বলবো না, সেটা কিন্তু গণতন্ত্রের জন্য শুভ নয়। আমরা চাই কনস্ট্রাকটিভ কথা হোক এবং আপনারা যা যা করেছেন সেইগুলো বাদ দিয়ে আপনারা কথা বলুন, কারণ আপনারা যা বলেন সেইগুলো আপনারা যা করেছেন যদি অন্য কেউ করেও থাকে আপনাদের বলার অধিকার নেই, কারণ আপনাদের সেই ক্ষমতা আপনারা হারিয়েছেন। আমরা সেই কারণে মানুষ আপনাদেরকে বর্জন করেছে। এখন এই সম্প্রতি মানে আমরা শান্তি সম্প্রতির যে সরকার, সেই সরকারকে মানুষ চাইছে। কালকেও একটা আমি নতুন আমরা একটা আমার সরকারের একটা ওয়েব পোর্টাল আমি ইনোগ্রেশন করেছি আমাদের সরকার। সেখানে আমরা কি বলেছি, ওয়েব পোর্টালটা কেন করলাম, যে মানুষ এখন এই ওয়েব পোর্টালের মাধ্যমে গ্রাম স্তরে কোথাও রাস্তা নেই, সাথে সাথে সেখানে আপলোড করা ফটো তুলে, এবং 4টা স্টেজে সেখানে দেখা হবে যে সেটা বিভিন্ন কালার কোড দেওয়া হয়েছে, সেটা কাজ হয়েছে কিনা, ইয়েলো, রেড, এই ধরনের বিভিন্ন ব্লু, এই ধরনের কোড দেওয়া হয়েছে। এবং সেটা আলটিমেটলি 4th যে লেভেল সেটা হচ্ছে চিফ মিনিস্টার, চিফ সেক্রেটারি, এই লেভেলে আসে। প্রথমে যে ফার্স্ট লেভেলে যে সেখানে সেক্রেটারি লেভেলে, যে পঞ্চায়েত সেক্রেটারি লেভেলে সেটাকে অ্যাড্রেস করতে হবে, এবং 10 দিনের মধ্যে যদি এটা সমাধান না হয় তাহলে কৈফিয়ত চাওয়া হবে। তো সেই বিষয়ে আমরা কাজ করছি। আপনারা জানেন যে আমরা ক্রিকেটেও আমরা দেখেছি আজকাল টেকনোলজিকে কেন আমরা ব্যবহার করব না। ক্রিকেটও আমরা দেখেছি অনেক সময় আগে আউট হয়েছে কিনা আমরা কিন্তু অনেক সময় কনফিউজ থাকতাম যে আম্পায়ার বোধহয় ঠিকভাবে আউটটা দেয়নি, কিন্তু টেকনোলজিতে বারবার দেখিয়ে শেষ পর্যন্ত বুঝিয়ে দেয়, মানুষকে বুঝিয়ে দেয় যে না এটা আউট ছিল বা ও আউট না। তা আমরা এই টেকনোলজির সুবাদে আমরা কিন্তু সেটা বোঝাতে চাইছি যে পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েতে, ত্রিস্তরীয় পঞ্চায়েতে কোনো জায়গায় কোনো কাজ হচ্ছে কি হচ্ছে না সেটা কিন্তু ইজিলি এখন আইডেন্টিফাই করা যায় এবং তার সমাধান করা যায়। সেই দিশায় আমরা কাজ করছি। এবং যখনই জনপ্রতিনিধি আমরা হই, চেয়ারে বসলে মানুষের থেকে কিন্তু অনেকাংশে আমরা দূরত্ব হয়ে যায়। সেই দূরত্বের মাঝখানে এই ধরনের টেকনোলজি যদি আমরা ব্যবহার করি তাহলে কিন্তু বন্ধনটা অনেক বেশি, সেই ব্রিজটা তৈরি আরো অনেক বেশি স্ট্রং হবে। তো আজকের এই যে সরস মেলা, সেখানে যারা যারা উপস্থিত আছেন, বোনেরা বিশেষ করে যারা উপস্থিত আছেন, TRLM এর অধীনে যেসব সুযোগ সুবিধা আপনাদের দেওয়া হচ্ছে, আমি ডিপার্টমেন্টকে ধন্যবাদ দেব। এবং আপনারা আগামী দিন আমরা যে আশা করছি যে আপনাদের যে প্রোডাক্টস, সেই প্রোডাক্টসগুলির আরও উন্নত মানের হোক, আরও বেটার হোক, সেখানে আরও স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে আরও স্কিলড হোক, এবং সেটা বাইরের থেকে পর্যটকরা যখন আসবে আপনাদের যে জিনিসগুলো দেখবে সেটা যেন বিক্রির ব্যবস্থা সেটা আরো বেশি ত্বরান্বিত হয়, সেই আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ, নমস্কার, জয় হিন্দ। অসংখ্য ধন্যবাদ এবং আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের আজকের অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়কে ওনার মূল্যবান বক্তব্যের আলোকে আমাদের ঋদ্ধ করবার জন্য। এবারে ধন্যবাদ সূচক বক্তব্য রাখবেন পশ্চিম ত্রিপুরা জেলার মাননীয় জেলা শাসক ও সমাহর্তা শ্রী দেবপ্রিয় বর্ধন মহাশয়। নমস্কার সবাইকে। এই 17তম আঞ্চলিক সরস মেলার উদ্বোধনী অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়, উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসাবে আগরতলা পুর নিগমের মাননীয় মেয়র শ্রী দীপক মজুমদার মহোদয়, উপস্থিত আছেন মাননীয় সভাধিপতি পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদ শ্রীমতী অন্তরা সরকার দেব মহোদয়া, মাননীয় বিধায়ক ত্রিপুরা বিধানসভা শ্রীমতী মিমি মজুমদার মহোদয়া, উপস্থিত আছেন বিশেষ সচিব গ্রামোন্নয়ন দপ্তর ত্রিপুরা সরকার শ্রী সন্দীপ রাঠোর মহোদয়, উপস্থিত আছেন সিইও TRLM শ্রীমতী স্মিতা মল মহোদয়া, তার সাথে উপস্থিত
দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত তথা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত এসএসজি দিদিরা বোনেরা, উপস্থিত আছেন প্রিন্ট ও মিডিয়ার বন্ধুরা, সুধী জনসাধারণবৃন্দ। আমি আজকের এই যে 17তম আঞ্চলিক সরস মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে থাকার জন্য রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয়কে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ওনার অনুপ্রেরণায় রাজ্যের বিভিন্ন প্রান্তে এসএসজি গ্রুপের একটা এসএসজি মুভমেন্টে পরিণত হচ্ছে। তার মাধ্যমে বিভিন্ন ধরনের প্রোডাক্ট আমরা নতুন নতুন মার্কেট লিঙ্কেজের সাথে আমরা সেই নতুন নতুন প্রোডাক্ট তৈরি করতে পারছি। আমি ধন্যবাদ জানাই তার সাথে মাননীয় মেয়র আগরতলা পৌর নিগম শ্রী দীপক মজুমদার মহোদয়কে। স্যার যে এনইউএলএম টিআরএমএল এর পাশাপাশি এই এনইউএলএম এর কাজকর্ম প্রতিনিয়তই উনি পর্যবেক্ষণ করেন, উনি দেখেন যে কিভাবে আরো এসএসজি মুভমেন্ট প্রমোট করা যায়, সেই ক্ষেত্রে উনি সদাই তৎপর। তো এই অনুষ্ঠানে আসার জন্য স্যারকেও আমি ধন্যবাদ জানাই। তার সাথে ধন্যবাদ জানাই মাননীয় সভাধিপতি পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদ শ্রীমতী অন্তরা সরকার দেব মহোদয়াকে। ম্যাডাম সবসময়ই এসএসজি গ্রুপকে কিভাবে আরো ভালোভাবে সাহায্য প্রদান করা, কিভাবে তাদের স্বনির্ভর করে তোলা, আত্মনির্ভর করে তোলা, সেই ক্ষেত্রে জেলা পরিষদের যে কয়টায় আমরা যে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দিতে পারি সেই সম্বন্ধে ম্যাডাম সদাই তৎপর থাকেন। সদাই আমরা চেষ্টা করি যে এসএসজি গ্রুপকে আত্মনির্ভর করার জন্য আমরা পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদ থেকে বিভিন্ন ধরনের যাতে সাহায্য প্রদান করতে পারি। তো ম্যাডামের এখানে থাকার জন্য ম্যাডামকেও অসংখ্য ধন্যবাদ জানাই। তার সাথে ধন্যবাদ জানাই মাননীয় বিধায়ক ত্রিপুরা বিধানসভা শ্রীমতী মিমি মজুমদার মহোদয়াকে। ম্যাডামের কনস্টিটিউয়েন্সিতে এই প্রোগ্রামটা হচ্ছে, তো এই প্রোগ্রাম যাতে সুন্দরভাবে পরিচালিত হয় সেই ক্ষেত্রে ম্যাডাম যথেষ্ট কোঅপারেশন করেছেন। বিভিন্ন শর্ট নোটিসের মধ্যে বিভিন্ন ডিপার্টমেন্টের সাহায্যে এই প্রোগ্রামটা অর্গানাইজ করা হচ্ছে। তার পাশাপাশি যে 30 তারিখ পর্যন্ত যে সরস মেলা চলবে সেটার ব্যবস্থাপনার জন্য ওনার কোঅপারেশন চাইব। তার সাথে ধন্যবাদ জানাই বিশেষ সচিব গ্রামোন্নয়ন দপ্তর শ্রী সন্দীপা রাঠোর মহোদয়কে। তো ওনার গাইডেন্সে, ওনার অনুপ্রেরণায় বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি আমরা করছি এসএসজি রিলেটেড, যাতে উত্তরোত্তর এসএসজির অ্যাক্টিভিটি আমাদের রাজ্যে বৃদ্ধি পায়। আর এই মেলা অর্গানাইজ করার জন্য ওনার নির্দেশনায়, ওনার নির্দেশে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি আমরা করে আমরা চেষ্টা করেছি যে এই সমস্ত যে মানে আপনাদের সামনে এই মেলাটা যাতে ভালোভাবে তুলে ধরা যায়। তারপর ধন্যবাদ জানাচ্ছি স্মিতা মল, সিইও টিআরএলএম। তো ওনার মেইন যে যে ধরনের কোঅর্ডিনেশনে বিভিন্ন ডিপার্টমেন্টের সাথে আমরা এটা অনুষ্ঠান অর্গানাইজ করতে পেরেছি। তার সাথে এই দীর্ঘদিনব্যাপী যে মেলা সেটা করতে গিয়ে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এসএসজি গ্রুপরা এখানে এসছেন, তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাই। তার সাথে ধন্যবাদ জানাই বহিরাজ্যের এসএসজি গ্রুপ থেকে যারা দিদিরা এখানে এসছেন। তার সাথে ধন্যবাদ জানাই প্রিন্ট ও মিডিয়া থেকে আগত সাংবাদিক বন্ধু বান্ধবদের যারা এখানে উপস্থিত থেকে যে আমাদের এই সরস মেলার যে মূল বার্তা রাজ্যের বিভিন্ন প্রান্তে পৌঁছে দেবেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার, জয় হিন্দ। Kognarak mani bisingtui hambai yafarkha West District ni Boramganang DM Tai Collector Mochang Debapriya Bardhan। এবারে বিনম্র অনুরোধ রাখবো আমাদের আজকের অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়ের কাছে রিবন কাটিং এর মধ্য দিয়ে আমাদের যে থিম প্যাভিলিয়ন রয়েছে তার উদ্বোধন করবার জন্য মাননীয় অতিথিদের সঙ্গে নিয়ে এবং এরপরে আমাদের মেলা প্রাঙ্গণে যে বিভিন্ন স্টল রয়েছে সেই স্টলগুলি পরিদর্শন করবার জন্য 17তম আঞ্চলিক সরস মেলার উদ্বোধনী পর্বের এই মঞ্চের অনুষ্ঠান
ধর বুমটা দাদার হবে এটা দাদার হবে ফ্রেমটা ঠিক করে ধর হ্যাঁ কেবলটা বডি ফ্রেমটা যেভাবে আছে এভাবে ধর ঠিক আছে লাগাইস না ঠিক আছে তুমি তুই কেবল দেখতেছ না সিরিয়াস আমি তো লাইট দিয়ে সেম করে দেবেন না হ্যাঁ দেখো তো খালি দাঁড়ান কইব একটু দাঁড়ান প্রোগ্রাম শেষ হয়েছে প্রোগ্রাম শেষ হলে এবারে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় আমাদের আজকের অনুষ্ঠানের মাননীয় বিশেষ অতিথিদের নিয়ে ধীরে ধীরে এগিয়ে যাবেন থিম প্যাভিলিয়নের সামনে এবং রিবন কাটিং এর মধ্য দিয়ে থিম প্যাভিলিয়নের আনুষ্ঠানিক সূচনা করবেন। এরপর বিভিন্ন স্টল পরিদর্শন করবেন। না না আমারও তারাই করে তোমার ভালো পাইছে এলে তোমার লোকের না 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 এটা হলো আমার খাদ্য মধ্যে মানে 5000 কি ধরবা এটা বলি কয় না স্যারের তারা ওরা আছে বলে সুব্রতা Takute Murukso, Chishni Sharaswanikni Chekshamani Pata, Orono Paikha, Khumpui. সেই সঙ্গে আপনাদের জানিয়ে রাখছি সন্ধ্যাবেলায় একটু পরেই আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রয়েছে। শুরু হবে আপনাদের সকলকে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করবার জন্য আমন্ত্রণ রইল। মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী ধীরে ধীরে এগিয়ে চলেছেন থিম প্যাভিলিয়নের দিকে। সেখানে ফিতা কেটে থিম প্যাভিলিয়নের উদ্বোধন করবেন। Thank you, sir. Thank you very much. Sir, no, sir, we are here for Kerala. We are here from Bridgel. Long way from Bridgel. Namaste, sir. Thank you, sir. Thank you, sir. দেখি সাইড দাও সাইড এই যে দাদা আমরা হাত বাড়েন না আপনি তো আমার একদম ভুলেই গেছেন গা আমি ক্যামেরা দিতেছ না দেখবো একটু দেখবো আরে মুখের ভিতরে একটা সমাধি এমনি
108 কোটি টাকা, লাস্টে হয়েছে প্রায় 214 কোটি টাকা, এই বছরে এগুলো থেকে 127 কোটি টাকার মতো। আমরা চেষ্টা করছি স্যার আজকে যদি বইটা যেটা এই মিটিংয়ে যদি ওই বইটার মধ্যে আমরা চেষ্টা করছি আসলে বইটার মধ্যে লাখপতি দিদি কেউ আছেন এখানে? তারা সবাই স্যার মেলার মধ্যে আছে স্যার, স্পট করো না কেউ আছে ধন্যবাদ। আমারই তো ভদ্রমহিলারে ফোন শুরু করছি বাইরে কথা আমাদের নিজস্ব লাভ নাই যাওয়ার
দাদা তো আমাকে বাইক নিতে দেয় না, দাদা আমার চরম শত্রু হয়ে দাঁড়িয়েছে, ছেড়ে দেবো। আগে
jewelers norni bagi kaisa panda songchaka abong khan dhanteras dhan samriddhi। অফারটা কিন্তু শুরু হয়ে যাচ্ছে 17 অক্টোবর থেকে 26 অক্টোবর। আপনার জন্য থাকছে এভরি পারচেসে গিফট হ্যাম্পার্স, এছাড়া ডেলি মেগা লাকি ড্রয়ে আছে দুটো স্বর্ণের গোল্ড কয়েন, প্রত্যেক পারচেসে আছে স্বর্ণের মুদ্রা। Tei asa bayakho narogara jago mani manai rangchak ni bainawo 25% ke discount tei hira ni bainawo tongo 100% discount asa yakho mega lucky draw bo tongnai abon logiwo hangkhe narok kechang rangchak slai ketal horma ganang rangchak ni manai abo mani manai tei noroni bagai tebo kaham kam sokat boro jana। স্বর্ণকমল হচ্ছে আমার একটি প্রিয় ব্র্যান্ড। আনিব হাঙ্কাকি নরক তামো ওয়ানচুক জেনখেতা থামতং স্বর্ণকমল জুয়েলার্স নরক যতন ফাইবেদি ধনতেরাস ধন সমৃদ্ধি ফ্ল। নমস্কার। Lamsugu Khumpui Koktumao nongni logyang tongo khumbar tini sali Koktumaro kungkha 18 November ni simi 30 November jora 17 Anjolik Saras Mela 2022 Montru Okra Dr. Manik Shahni yaktif shogori jakha 17 Tomo Haster Beremni Anjolik Saras Mela wa Montru Okra no kari Puro Nigom ni Mayor Dipok Mojumdar Amjani MLA Mimi Mojumdar Tripura Jela Shasok no khobai kubuni atong robo tongbaikha ও বিসিনি শরৎ মেলানি নাহারবং ওংখাম প্রতি গড়ে মাতৃশক্তি হবে সরোজগারি পাণ্ডব মন্ত্রকরা ককলাম নারক থানি লাইথানাই সাল ন্যাশনাল প্রেস ডে পালাই থানিও ককটুমা থুমনাই রকনো হাপাংনি বখাকটি সেবসাব রিজাকমানি ককরংনো খুরজাকা তেই হাসিনি শিকলারো ফেকজাকনি মানিবাই গরিঙ্গै লাংमा आरुयै टंगमानि ककरकनो सातानि खादुमुंबो फुनुका मन्त्रकरा तेई हास्तिबो फेकजाकनि मानि गरै हास्ति सुनामै ति सानानि न खबै हास्ति हापां हास्ति हामक्रानि बागै दाल बिदाल टांबोटां नाहारि टंगमानि ककरकनोबो खुरसै पान्दाव ककलाम नारखा আমরা প্রেস ডে পালন করেছি এখানে। সেই প্রেস ডেতে আমরা যারা সাংবাদিক বন্ধুরা আছে তাদের যে 100% হয়ে যাবে সেই সুবিধাও নেই, তাদের জন্য আমাদের সরকার ভাবছে এবং বিভিন্নভাবে ওনাদেরকেও আমরা হেল্প করার চেষ্টা করছি। আমাদের এই ত্রিপুরা জাতি জনজাতি একটা সারা ভারতবর্ষের মধ্যে বলা যায় বিভিন্ন যেসব সম্প্রদায় সেই সম্প্রদায়ের বাস হচ্ছে ত্রিপুরা এবং এই ত্রিপুরাকে বলা যায় যে ইউনিটি ইন ডাইভার্সিটি যে কথাটা আমরা সবসময় বলি তার একটা প্রকৃত উদাহরণ হচ্ছে ত্রিপুরা। অথচ দেখা যায় তাকে বারবার কিছু চেষ্টা করছে এখানে নানাভাবে ডিভাইড অ্যান্ড রুল করার চেষ্টা করছে। এর আগেও আপনারা দাঙ্গার কথা আমরা সবাই ভুলে যাইনি এখনো, তো সেই সব বিষয়গুলো এখনো কুচক্রীরা চেষ্টা করছে এই সরকারকে কিভাবে হেয় প্রতিপন্ন করা যায়। আর তো কোনো ইস্যু নেই, আইনের শাসন নেই, আইনের শাসন নাই এই কথাই বলছে। আজকে আমাদের আইনের শাসন নেই, আজকেই আমি বলে এসছি যে কিভাবে আইনের শাসন নেই তার পুরো ডাটা আমি দিয়ে এসছি। হয়তো আজকে বিকেলের মধ্যেই সমস্ত আইনের বিষয়গুলো আমাদের যে ডাটা নিয়ে আজকে বসবে প্রেস কনফারেন্স করবে। 28টা
স্টেটের মধ্যে আর রাজ্যের মধ্যে ত্রিপুরা পঞ্চম সর্বনিম্ন, নিচের দিক থেকে যদি আমরা 28টা স্টেটের মধ্যে পঞ্চম স্থানে আমাদের আছে আইন শৃঙ্খলার অবনতি। কত কম! আমাদের নর্থ ইস্ট রিজিয়নের মধ্যে সবচেয়ে হাইয়েস্ট এই ড্রাগস সিজার হচ্ছে আমাদের ত্রিপুরাতে, এবং ডিস্ট্রাকশন হচ্ছে এখানে, এবং জিরো টলারেন্স নীতি নিয়ে আমরা চলছি। মাননীয় হোম মিনিস্টারও বলেছেন যে কোনো প্রদেশ থেকে কোনো সে গাঁজাই হোক আর যাই হোক নেশা জাতীয় দ্রব্য না প্রদেশ থেকে বাইরে যেতে দেওয়া হবে, না বাইরের থেকে ভিতরে আসতে দেবে। আপনারা জানেন যে মায়ানমার থেকে সমস্ত ড্রাগস, ইয়াবা ট্যাবলেট থেকে আরম্ভ করে বিভিন্ন নেশা সামগ্রী, ফেন্সি ডিল ইত্যাদি ইত্যাদি, কফ সিরাপ, কোডিং যুক্ত সব যে আসে, সেইগুলো মায়ানমার হয়ে আমাদের মিজোরাম, আসাম হয়ে ত্রিপুরাকে করিডোর বানিয়ে বাংলাদেশ যায়, এবং প্রতিনিয়ত সিজার হচ্ছে, ডিস্ট্রাকশন হচ্ছে। আমাদের অল্প বয়সে যারা যুবক যুবতীরা আছে এর মধ্যে মানে এই নেশায় এখন ডুবে যাচ্ছে ওনারা, মা বাবারা এখন চিন্তিত হয়ে পড়েছে। কিন্তু আমি বারবার বলছি ওদের কোনো দোষ নেই, দে আর দ্য ভিকটিমস। এই জায়গার মধ্যে একটা ধরুন একটা হসপিটালের সামনে বা একটা স্কুলের সামনে, কলেজের সামনে, ইউনিভার্সিটির সামনে কোন দোকানে বিক্রি করছে তাকে ধরা, এবং ধরতে ধরতে একদম কোন জায়গায় হচ্ছে সেখানে যাওয়া, মূল জায়গায় যেতে হবে। এখানে অনেক লোক আছে যারা আসলে পর্দার পেছনে থাকে এবং এই কর্মকাণ্ডগুলো চালায়। বহু বছর ধরে করেছে, 35 বছর 40 বছর ধরে দেখেছি আমরা, কিন্তু এখন কিন্তু আমরা কোনো অবস্থায় এটাকে ছাড় দেওয়া হবে না। কারণ আমাদের কেন্দ্রীয় সরকারও চাইছে, আমরাও সেই দিশায় চাইছি। এই যে নেশা সামগ্রীর সাথে সাথে বিভিন্ন আগ্নেয়াস্ত্র আসে, এবং দেশের সুরক্ষার জন্য এগুলো একটা বিপদের আশঙ্কা। তো এর জন্য আমরা এই দিশায় চলছি। এখানে খালি রাজনীতির নামে রাজনীতি করতে হবে আর কোনো কাজ করব না, বা বিরোধী দল হওয়ার সত্ত্বে বিরোধী খালি কথা বলবো, কনস্ট্রাকটিভ কথা বলবো না, সেটা কিন্তু গণতন্ত্রের জন্য শুভ নয়। আমরা চাই কনস্ট্রাকটিভ কথা হোক, এবং আপনারা যা যা করেছেন সেইগুলো বাদ দিয়ে আপনারা কথা বলুন। কারণ আপনারা যা বলেন সেইগুলো আপনারা যা করেছেন যদি অন্য কেউ করেও থাকে আপনাদের বলার অধিকার নেই, কারণ আপনাদের সেই ক্ষমতা আপনারা হারিয়েছেন। আমরা সেই কারণে মানুষ আপনাদেরকে বর্জন করেছে। এখন এই সম্প্রতি মানে আমরা শান্তি সম্প্রতির যে সরকার, সেই সরকারকে মানুষ চাইছে। কালকেও একটা আমি নতুন আমরা একটা আমার সরকারের একটা ওয়েব পোর্টাল আমি ইনোগ্রেশন করেছি আমাদের সরকার। সেখানে আমরা কি বলেছি, ওয়েব পোর্টালটা কেন করলাম, যে মানুষ এখন এই ওয়েব পোর্টালের মাধ্যমে গ্রাম স্তরে কোথায় কোথাও রাস্তা নেই, সাথে সাথে সেখানে সেলফ রিলায়েন্স করার যে চিন্তা মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলছেন, সেই দিকটাও কিন্তু উঠে আসছে। আমাদের সচ্ছলতা আস্তে আস্তে বাড়ছে। হাজার হাজার কোটি টাকা এখন ত্রিপুরার মধ্যেই আমাদের সমস্ত লোকদের মধ্যে ঘোরাফেরা করছে। আয়ের দিক দিয়ে আমরা দেখেছেন, আমরা কৃষকদের আয় দ্বিগুণ করার লক্ষ্যে আমরা কাজ করছি। যেখানে 6500 মতো রোজগার ছিল আগে 2018 আগে, সেখানে আমাদের প্রায় 11,000 সামথিং হয়ে গেছে। আমরা দ্বিগুণ যে আয় সেটাও কিছুদিনের মধ্যে হয়ে যাবে। তো সব দিকে আমরা নজর রাখছি। আপনারা দেখেছেন যে রাস্তা ঘাট সব উন্নত মানের হচ্ছে। 7টা নতুন, এর মধ্যে আমি যখন গুয়াহাটি যাই 7টা নতুন NH হাইওয়ে হচ্ছে। যখন আমি গেট করেছিকে বললাম আমাদের ইউনিয়ন অনারেবল মিনিস্টার রোড অ্যান্ড ট্রান্সপোর্টের যে NH যে 08 যেটা আমাদের লাইফ লাইন, তাকে আপনি 4 লেন করে দিন। সাথে সাথে স্টেজের মধ্যে উনি ঘোষণা করে দিলেন, ভাবা যায় না, 10,222 কোটি টাকা স্যাংশন করে দিয়েছেন। কোনোদিন ভাবা যায়? কোনোদিন? ত্রিপুরার চেহারাই পাল্টে যাবে। আমি সব জায়গায় এই কথাটা বলি যে রাস্তা হচ্ছে সব ঠিক আছে, কিন্তু রাস্তা মানুষকে রাস্তা দেখায়। শুধু রোডের কিন্তু না, যে রোড দেখালো, রোড বানালাম, কিন্তু রাস্তা মানুষকে সব রাস্তা দেখায়। কারণ যোগাযোগ ব্যবস্থার যদি উন্নতি হয় সবকিছুর উন্নতি হবে।
মনের বিকাশ করবে, কাজ করার প্রেরণা পাবে। আগে আমাদের ছেলে মেয়েরা সবাই, আমরা বাইরে গিয়ে যেতাম পড়াশোনা করার জন্য, এখন আমাদের এখানে সবকিছু আছে। মেডিকেল কলেজ দুটো আছে, ডেন্টাল কলেজও তাই হবে, ভেটেরিনারি কলেজ আছে, সমস্ত ধরনের হোমিওপ্যাথিক কলেজও আমি বলেছি আগামী দিন করার ইচ্ছে আছে। তো সব দিক দিয়ে আমরা এখানে এখন টেকনিক্যাল কলেজে বলুন, সব পড়াশোনার ক্ষেত্রে আমাদের এডুকেশনে এখন অনেক উন্নত। বিদ্যাজ্যোতির প্রকল্পে আমাদের এখানে এখন এনসিআরটির কোর্স হচ্ছে, সিবিএসসির কোর্স হয়ে গেছে, এখানে ইংলিশ মিডিয়াম অনেকগুলো স্কুলকে আমরা বানিয়েছি। তো সেই দিক দিয়েও আমরা কাজ করে যাচ্ছি। স্বাস্থ্যের দিক দিয়ে আপনারা বলুন, সুপার স্পেশালিটির এখানে প্রায় 9টা বিভাগ আমরা করতে যাচ্ছি। আগে কোথায় কোথায় মানুষ বাইরে চলে যেত, এখন কিন্তু সেই স্ট্যাটিস্টিক্স বলছি, এখানে যে স্ট্যাটিস্টিক্সটা দেখালাম সেইভাবে স্ট্যাটিস্টিক্স আমরা দেখাতে পারি যে আগে কোথায় কোথায় বাইরে মানুষ বাড়িঘর বিক্রি করে পর্যন্ত বাইরে যেত চিকিৎসার জন্য। এখন সেটা মানে অনেক কমে গেছে এই রেফারের সংখ্যা। আমাদের যে প্রাইমারি হেলথ সেন্টার গুলো আছে সেটাকে ওয়েলনেস সেন্টার আমরা রূপান্তরিত করার চেষ্টা করছি। এডিসি এলাকায় একটা মেডিকেল কলেজ জায়গাও চিহ্নিত হয়েছে, এয়ারমার্ক রয়েছে, সেটাকে আমরা করার চেষ্টা করছি। আমাদের যারা অফিসাররা আছেন, আধিকারিকরা আছেন, তারাও এখন একটা মানে ফিলিং গুড এই বিষয়টা আসছে, ওনারা কাজ করার মধ্যে স্পৃহা পাচ্ছেন। তো সবাই মিলে আমরা কাজ করছি এই ত্রিপুরাকে শ্রেষ্ঠ ত্রিপুরার যে চিন্তা ভাবনা করার, সেই দিশায় আমরা কাজ করছি। কিছু দিশায় আমাদের এই সরকার কাজ করে যাচ্ছে। মাতৃশক্তিকে শক্তিশালী করা যে বিষয়টা, এখানে লাখপতির যে এখন আমরা একটা ইয়েটা বের করলাম, আপনারা দেখেছেন লাখপতি দিদি, এটা সত্যিকারের অর্থেই কিন্তু ইট ইজ ইমপ্লিমেন্টেড, আমরা করতে চাইছি। আগে আমাদের দেখতাম প্রধানমন্ত্রীজি যখন আহ্বান করলেন যে জিরো ব্যালেন্সে অ্যাকাউন্ট খোলার জন্য, অনেকে অনেক রকম কিন্তু বিদ্রোহ করেছিলেন, আর এই জিরো ব্যালেন্সে অ্যাকাউন্ট খুলবে এটা আবার কি? কিন্তু আজকে আমরা কি দেখলাম, মাঝখানে মিডলম্যান কিন্তু আর নেই। আপনারা সবাই জানেন এক প্রধানমন্ত্রী বলেছিলেন যে দিল্লির থেকে যখন 100 টাকা পাঠানো হয় কোন প্রদেশে, সেটা 15 টাকা এসে পৌঁছে, মাঝখানে মিডলম্যানই নিয়ে নেয়। এখন সেই সুবিধা নেই, অ্যাক্টিভ দেবে যার যার অ্যাকাউন্টে চলে যাচ্ছে। কিষাণ সম্মান নিধির বিষয়ে আসো, কত বড় একটা প্রকল্প, সাথে সাথে 6,000 টাকা 2,000 3টে ইনস্টলমেন্টে সমস্ত কৃষক ভাই বোনদের কাছে পৌঁছে যাচ্ছে। ট্রান্সপারেন্সির যে সরকার, ট্রান্সপারেন্সি বলতে যাকে বোঝায়, স্বচ্ছতার যে সরকার, সেটা মোদিজি দেখিয়েছেন, আর সেই দিশায় আমাদের সরকারও দেখাচ্ছেন। কিছুদিন আগে আমার মনে আছে আমাদের কৃষক ভাই বোনদের অধিক বৃষ্টির কারণে অনেক ফসল নষ্ট হয়ে গেছে। সেই জায়গায় উদয়পুরে একটা সম্মেলন হয়েছিল, সেই জায়গার মধ্যে আমি একটা টিপ দিলাম, 7 কোটি টাকা যারা এফেক্টেড ছিল তাদের ঘরে ঘরে পৌঁছে গেল। সেই মোদিজির দিশায় আমরা চলেছি। মাঝখানে কেউ মিডলম্যানের কোনো আর জায়গা নেই। তো আমাদের সরকার চাইছে যে ট্রান্সপারেন্সি কাকে বলে, এবং ট্রান্সপারেন্সি সব মানুষ চায়। মানুষ সবসময় চায় স্বচ্ছতা, এবং আস্তে আস্তে আপনারা দেখেছেন যে এই সরকারের উপরে মানুষের আস্থা এই কারণে বাড়ছে যে এখানে কোনো নেপোটিজমের কোনো স্থান নেই, কাউকে নিজের লোক বলে ঢুকিয়ে দেবে সেই সুবিধা নেই। এর জন্য আমরা যখন চাকরি দিই বা কোনো কাজ করি, কোর্টে যাওয়ার কোনো প্রশ্নই উঠে না। কিন্তু আগে আমরা দেখতাম কথায় কথায় কোর্টে যেত, তার অনিয়মই ছিল বেশিরভাগ, অনিয়মে ভরা। আর আমরা সতর্ক, ভুল হতে পারে, কিন্তু সেই ভুল আমরা শুধরে নেওয়ার সর্বদা চেষ্টা করি। আর যত স্বচ্ছতা থাকবে, মানুষও এই সরকারের প্রতি আস্থা পাবে, আমি নিশ্চিত। আজকে আমার অত্যন্ত ভালো লাগছে এই সরস মেলা, যে বিভিন্ন প্রোডাক্টস গ্রামীণ এলাকার আমার যে মা ও বোনেরা তৈরি করছে। আজকে গত 2 বছর ধরে তাদের এই সরস মেলা হয়নি এখানে, কারণ কোভিডের কারণে সেটা সম্ভব হয়নি। কিন্তু অনেকদিন বাদে আবার যেন মনে হচ্ছে ওনাদের মধ্যে প্রাণ সঞ্চয় হয়েছে, প্রাণ সঞ্চার হয়েছে।
আমি মা বোনদের দেখছি এখানে, তারা প্রচন্ড উৎসাহ উদ্দীপনার মধ্যে ওনারা ঘোরাফেরা করছেন, স্টলে স্টলে ওনারা যে পোশাক সাজিয়ে বসেছেন, যে তাদের যে প্রোডাক্ট, যে লোকাল ফর ভোকাল যে প্রধানমন্ত্রীজি যে ডাক দিয়েছেন, সেটাকে আজকে কিন্তু সেখানে আমরা দেখতে পাচ্ছি। সেলফ হেল্প গ্রুপ হয়েছে, সেটা 2017-18 পর্যন্ত ছিল 4153। সেই জায়গায় এই 5 বছরে 4.5 বছরের জাস্ট একটু বেশি, এই কয়েক বছরে আমাদের এই সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর 4153 থেকে বেড়ে 38,657 হয়েছে। তো কত টাইমস বাড়লো? প্রায় 9.5 বার, 9.30 টাইমস বেড়েছে। কত ডিফারেন্স কোনদিন ভাবা যায় না। আমরা যে এসএসজি দের জন্য যে রিভলভিং ফান্ড আমরা দিই, তাদের কাজকর্ম যাতে অসুবিধা না, আর্থিকভাবে সাহায্য করা, সেটা 2017-18 পর্যন্ত আগের যে সরকার ছিল মাত্র 32.67 করোড় খরচ করেছে। আর সেই জায়গায় আমাদের সরকার এই 4.5 বছর একটু বেশি খরচ কত করেছে? 347.61 করোড়। কোথায় ছিল 32.67 করোড়, আর সেই জায়গায় এই সরকার খরচ করেছে 347.61 করোড়। তাহলে কত টাইম বাড়লো? 10.5 টাইমস বাড়লো। ব্যাংক লোন যেটা ডিসবার্স করা হয়েছে রুরাল উমেন যারা আছে এসএসজি গ্রুপে, 17-18-তে ওনার এত বছর সরকারি থাকাতে, সরকার পরিচালনার থাকা সত্ত্বেও মাত্র 4.96 করোড় মাত্র খরচ করেছে। আর সেই জায়গায় আমাদের এই কয়েক বছরে আমাদের এই সরকার 560.37 করোড় এই ব্যাংক লোন এসএসজি যে গ্রুপ আছে আমাদের বোনেদের দেওয়া হয়েছে। তাহলে কত টাইমস বাড়লো? 112.00, অর্থাৎ 11 টাইমস বাড়লো। আমাদের যে সরকার যেটা মুখে যা বলে তা যে করে, তার একটা ডাটা আপনাদের সামনে তুলে ধরলাম। এতদিন ধরে আমরা দেখেছি খালি কথাই বলে, আর কথাটাও অনেকটা আত্মশিল্প ত্রিপুরাতে তৈরি হয়নি, কিন্তু কথা শিল্পীর কিন্তু কারখানা ওনারা তৈরি করেছিলেন। তাত্ত্বিক কথা কিন্তু খুব ভালোভাবে বলতেন। আর আমরা কথাটা হয়তো সেটা তাদের মতো বলতে পারি না হয়তো, কিন্তু আমরা যে কাজে সেটা কিন্তু আমরা দেখাই। তার একটা দৃষ্টান্ত আপনাদের সামনে তুলে ধরলাম যে অ্যাকশন ইজ বেটার দেন ওয়ার্ড। আমরা সবসময় বলি এই কথাটা। ডিটেলস কথা হয়েছে যে কিভাবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যেটা চেয়েছিলেন, যে মায়েদের যে সশক্তিকরণ এবং আর্থিকভাবে যে সশক্তিকরণের যে বিষয়টা, সেটা কিন্তু আজকে এই TRLM এর উদ্যোগে যে সরস মেলা এখানে হচ্ছে, তার খানিকটা আমরা কিন্তু তার ঝলক আমরা দেখতে পেয়েছি। আমরা সবসময় জানি সমাজের প্রায় 50% আমাদের বোনেরা, মারা আছেন, কিন্তু এতদিন ধরে আমরা দেখেছি যে কোনো সরকার বা কোনো এই ধরনের নেতা আমরা পাইনি যে ওনাদেরকে সশক্তিকরণের বিষয়টা কোনোদিন ওনাদের থেকে আশা আমরা করিনি এবং দেখতেও পাইনি। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আসার পর থেকে যেভাবে গ্রামে গঞ্জে, কারণ আমাদের প্রায় 75% সারা ভারতবর্ষে মানুষ গ্রামাঞ্চলেই বসবাস করে, তো সেই জায়গায় গ্রামাঞ্চলের তাদের যদি মান উন্নয়ন এবং আর্থিকভাবে সচ্ছলতা সেটা যদি হয়, তাহলে তো দেশের এবং প্রদেশের উন্নতি অবশ্যম্ভাবী। এবং সেই দিশায় আমাদের যে ডাবল ইঞ্জিনের সরকার আমরা বলি, আমাদের মোদীজির যে সরকার, সেন্ট্রাল গভর্নমেন্ট এবং আমাদের সরকার, সেই দিশায় আমরা কাজ করছি। এবং আমি
এখানে কয়েকটা ডাটা আপনাদের সামনে তুলে ধরতে চাইছি যে এই সরকার আসার আগে এবং আমাদের সরকারে যে রুরাল উইমেন মেম্বার্স এসএইচজি গ্রুপে কিভাবে তার সংখ্যা বেড়েছে। 2017-18-তে আমরা দেখেছি, 17 এবং 18-তে ফাইন্যান্সিয়াল ইয়ার, মানে এর আগের থেকে আপ টু 2017-18 আগের যে সরকার ছিল, উইমেন মেম্বার ছিল এসএইচজি মাত্র 39,824। আর আমাদের সরকার যখন প্রতিষ্ঠিত হয় 2018-19 থেকে আজকের এই 2022-23 যে ফাইন্যান্সিয়াল ইয়ার, সেখানে 3,45,000 আমাদের উইমেন বোনরা যারা আছে, মহিলারা যুক্ত হয়েছে। তাহলে কত পার্সেন্টেজ ইনক্রিজ হলো? 8.66 টাইমস বেড়েছে, প্রায় ধরুন 8.5 ভাগ বেড়ে গেছে। কোনোদিন আমরা সেটা ভাবতেও পারিনি। জনপ্রতিনিধি আমরা হই, চেয়ারে বসলে মানুষের থেকে কিন্তু অনেকাংশে আমরা দূরত্ব হয়ে যায়। সেই দূরত্বর মাঝখানে এই ধরনের টেকনোলজি দিয়ে আমরা ব্যবহার করি, তাহলে কিন্তু বন্ধনটা অনেক বেশি সেই ব্রিজটা তৈরি আরো অনেক বেশি স্ট্রং হয়। তো আজকের এই যে সরস মেলা, সেখানে যারা যারা উপস্থিত আছেন, বোনেরা বিশেষ করে যারা উপস্থিত আছেন, TRLM এর অধীনে যেসব সুযোগ সুবিধা আপনাদের দেওয়া হচ্ছে, আমি ডিপার্টমেন্টকে ধন্যবাদ দেব। এবং আপনারা আগামী দিন আমরা যে আশা করছি যে আপনাদের যে প্রোডাক্ট, সেই প্রোডাক্টগুলির আরো উন্নত মানের হোক, আরো বেটার হোক, সেখানে আরো স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে আরো স্কিলড হোক, এবং সেটা বাইরের থেকে পর্যটকরা যখন আসবে আপনাদের যে জিনিসগুলো দেখবে, সেটা যেন বিক্রির ব্যবস্থা সেটা আরো বেশি ত্বরান্বিত হয়, সেই আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। नेशनल प्रेस डेनो रुगै फारसालो विशालगढ़ प्रेस क्लब नि बखाक्ते काइसा वर्कशॉप पांडा संसे जाखा विशालगढ़ प्रेस क्लब नि बखाक्ते फारसालो नेशनल प्रेस डेनो रुगै संसे जाक पांडवा मानजागैख्या আগরতলা प्रेस क्लब नि सेक्रेटारि प्रणब सरकार राजुकफां सुबल कुमार दे रिटायार अंजाक पुलिस इंस्पेक्टर प्रणब सेनगुप्त न खबै कुबुनि आदंग्रबो दंबायख्या पांडानि नगराय रकनि याक्ते जाति कथार मोजोंमानि बिसिंतिनो पांडा चेंसे जाखा ते कक्टमा थुमनाय रकनते सालचानि वर्कशॉप पांडाबो खलायजाखा पांडाव আগরতলা प्रेस क्लब नि सेक्रेटारि प्रणब सरकार कग्लाब नारकथानि खरकसा कक्टमा थुमनाय रकनि सामुं ते खरकसा साकथारसा कक्टमा थुमनाय अंगै बासा नानि थांथानि नांककपानि ककरकनो खुरसावै बिनि कग्लाब नारखा আগরতলা प्रेस क्लब नि आजुकफां सुबल कुमार दे साका 180टा हा कतनी बिसिंगो भारत हा कतर कक्टमा थुमनाय रकनि आचुक थाय 142 नम्बर अब गणतन्त्र बेलायनो हामियाव कलायजाखनि बसाका अ सालि पांडाव विशालगढ़ बखास्तेनि 31 जना कक्टमा थुमनाय रक फाइ मानजाखा ছবি আঁকতে পারে মুনশিয়ানা সেখানে আপনারা এই 5টা ডাব্লিউ একটা এইচ নিয়ে কিভাবে আর্টিকেলটা সাজাতে পারেন বা টিভি পর্দায় কিভাবে এটাকে ফুটিয়ে তুলতে পারেন, এটাকেই বলা হয় সাংবাদিকের মুনশিয়ানা। আপনাকে তো কেউ পছন্দ করবে, আপনি আমার বিরুদ্ধে লেখা আমিও পছন্দ করবো না, স্বাভাবিক। কিন্তু আপনার মুনশিয়ানা হবে সত্যের এবং তথ্যের ভিত্তিতে, স্বাধীনতার ভিত্তিতে, নির্ভীকতার ভিত্তিতে, যেখানে প্রাণ ভয় তুচ্ছ। মতভেদ থাকবে, মতবিরোধ থাকবে, গণতন্ত্রে এটাই শ্রেষ্ঠ রাস্তা। যে গণতন্ত্রকে সমৃদ্ধি করতে হলে মতভেদ মতবিরোধের মধ্যে দিয়েই গণতন্ত্র সমৃদ্ধি হয়। এটা আমাদের মধ্যেও আছে, আপনাদের মধ্যেও আছে, কিন্তু এটা কখনোই ওই রকম জায়গায় আপনারা নেবেন না যেখানে আমাদের সমাজ ব্যবস্থার মধ্যে এফেক্ট হয়, সমাজ ব্যবস্থার মধ্যে প্রভাব পড়ে। এবং আপনাদের যে ওয়ার্কশপের কথা বলেছেন, যে এখানে ওয়ার্কশপ অনুভব বলেছেন, আবার উনি আসবেন, ফিরে আবার আসবেন, উনি খুব সুন্দর বক্তব্য রেখেছেন, আমিও শুনছিলাম, কিন্তু সময়টা খুবই সংক্ষিপ্ত। আমারও আরেকটা প্রোগ্রাম আছে, আমিও সুবলদার বক্তব্য থেকে শুনে চলে যাব। শুধু এটাই বলার ওয়ার্কশপ নিয়ে যে সাংবাদিকতার মধ্যে বেসিক আপনারা যদি 3টে জিনিস মনে রাখেন, তাহলে দেখবেন আপনি ভালো সাংবাদিক হতে পারবেন। সংবাদটা হতে হবে সত্য, আপনি হতে হবে সৎ।
এই দুটো জিনিস যদি মনে রাখেন এবং যার বিরুদ্ধে খবর করবেন তার বক্তব্য যদি আপনারা নিতে পারেন, তিনটা জিনিস যদি মনে রাখেন, দেখবেন আপনারও ভালো সাংবাদিক হতে পারবেন। একটা সময় দেখবেন সমাজও আপনার কাছ থেকে অনেক বেশি আশা করবে। কিন্তু যদি এইগুলো না আপনারা মানেন, দেখবেন আপনি সাংবাদিক হতে পারেন কিন্তু সমাজ আপনাকে মানবে না। সমাজগুলো কি সাংবাদিকতা করে, সব তো মিথ্যে করে। তো নিজের বিশ্বাসযোগ্যতা, নিজের ক্রেডিবিলিটি সব আপনার কাছে। আপনি কিভাবে নিজেকে সমাজের কাছে তুলে ধরবেন, আপনি কি একজন সৎ সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করবেন নাকি অন্যভাবে নিজেকে প্রতিষ্ঠা করবেন, সেটা আপনাদের হাতে। তো আজকে যারা নতুন প্রজন্ম আসছে তাদের কাছে আমার এটাই বলা, কারণ আমরাও সেগুলো তাদের কাছ থেকে শিখেছি। বিশাল মাইলস্টোন ওনাদের জীবনে সংবাদপত্রে। ওনারা আজকে যখন আমাদের অনেক সময় বকলো, এটা আমরা মনে করি নিশ্চয়ই আমাদের ভালোর জন্য উনি বলেছেন, এটা আমার আগামী দিন হয়তো কাজে আসবে। আজকে ধরেন হাতে গোনা আমাদের যে কয়েকজন আছেন তাদের মধ্যে সুবলদাই আজকে আমাদের মধ্যে রয়ে গেছেন, যিনি আমাদের এখনো শাসন করেন এবং আমাদের বিভিন্ন কথা বলেন। তো আমরা এগুলো শুনি, এখনো দাদা আসবে শুনলে আমরা একটু দূরে দূরে চলে যাই, কারণ সুবলদা আসছে। এই জায়গাটা কিন্তু আমরা এখনো মেনটেন করি। আমি বলবো আপনারাও এই ধারাতেই আপনারা চলার চেষ্টা করবেন, দেখবেন একদিন আপনারাও সঠিক জায়গাতে পৌঁছতে পারবেন সাংবাদিকতা। 180 দেশের মধ্যে 140 অবধি অবস্থানে গেছে। সুইডেন, নরওয়ে অত্যন্ত ছোট রাষ্ট্র। সেই সব দেশে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর ফ্রান্স, কানাডা, এরকম সেই সব দেশ পৌঁছে যাচ্ছে। কিন্তু আমরা প্রতি বছর নামছি, আমাদের স্বাধীনতা প্রতি বছর করব। আমরা সাংবাদিকের কাজ কি? সাংবাদিকের কাজ হলো সমাজে যা হচ্ছে সাংবাদিক হলো তার আয়না। সরকারের সামনে কোনো আয়না থাকে না, কিন্তু সাংবাদিকরা সেই আয়না তুলে ধরতেন কি হয়। সরকার তা দেখে আপনারা জানেন কিনা যায় না, এটা হয়তো নতুন তথ্য। এই রাজ্যে একজন রাজা ছিলেন, তার নাম রাজা কিশোর। তিনি নিজে গোপনে পত্রিকা পরিচালনা করতেন, টাকা দিতেন একজন সম্পাদক করে। কি হতো? পাঠশালা রবীন্দ্র ভবন হল নাম্বার 1 মিশন মুকুল এন্ড নিপুণ প্রোগ্রাম সংসে জাখা পাণ্ডব নগরে ইংগৈ মানজগख्या রুংমন্ত্রী রতনলাল নাথ हास्तेव कताल हापां खाजाकमानि याकुलो कताल खे रुं सुरंगनानि ते रुं फोरोंनानि तांबोतां नाहारजाखा आबोनि मुं रिजाखा नतुन दिशा नै पान्दाव कक्लाम नारक थानि साका रुं मन्त्री रतनलाल नाथ ते रुं फोरोंनाय रक ओंखा मुमबाति हाय साक जोंगै गलिवै बुइनो पहर रनाय नै रुं फोरोंनाय रकनि फासिं बरम रुइ कगो साका हापांनि बखाक्तै रुं फोरोंनाय ते सोरोंनाय रकनि बागै दाल बिदाल तांबोतां नाहारजाकै तंमानि कग्रकनबो खुरसावै पान्दाव कक्लाम नारखा रुं मन्त्री আমাদের দেশে বর্তমান স্লোগান এক ভারত শ্রেষ্ঠ ভারত, আত্মনির্ভর ভারত। আমাদের রাজ্যের স্লোগান এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, আত্মনির্ভর ত্রিপুরা। এবং সরকারের বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর এক সমৃদ্ধ এবং আত্মনির্ভর ত্রিপুরা গড়ে তোলার স্বপ্ন বুকে নিয়ে আমরা এগিয়ে চলেছি। এখন এই এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা বা এক ভারত শ্রেষ্ঠ ভারত, এটা করতে হলে কোন জিনিসটার উপর সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে? আমরা বেছে নিয়েছি শিক্ষা। কারণ পৃথিবীর শ্রেষ্ঠ মনীষীরা বলছেন শিক্ষাই একমাত্র পারে সমস্ত কিছুর পরিবর্তন, পৃথিবীটাকে পাল্টে দিতে পারে। এটা এমন এক অস্ত্র এবং দেশ এবং জাতিকে উন্নতির চরম শিখরে দিতে পারে। আমাদের দেশের বিজ্ঞানী এবং প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম বলেছেন, the destiny of the country is being shaped in its classroom.
দেশের প্রধানমন্ত্রী চাইছে আমরা যেন পৃথিবীতে বিশ্বগুরুর আসনে বসতে পারি এবং একবিংশ শতাব্দীর যোগ্য যাতে করে তুলতে পারি আমাদের শিশুদের। এটাকে সামনে নিয়ে দেশের প্রধানমন্ত্রী বিজ্ঞানসম্মত এবং আমাদের নিজস্ব ট্রেডিশন ঐতিহ্য এটাকে সামনে রেখে জাতীয়তাবাদের কথা চিন্তা করে এবং আধুনিকতা বিশ্বের সমস্ত কিছু মিলিয়ে নতুন এক শিক্ষানীতি চালু করেছে। একদিকে মডার্ন বিজ্ঞান ভিত্তিক, আরেকদিকে দেশের ট্রেডিশন, এই দুটোকে মিলিয়ে জাতীয় শিক্ষানীতি 2020 চালু করেছে। আমরা এখানে যারা টিচার আছে, আমি প্রথমেই এখানে আমাদের দুজন সেক্রেটারি লেভেলের অফিসার রয়েছে, অভিষেক সিংজি এবং আমাদের শরৎদু বাবু। আমি আমাদের রাজ্যের প্রাইমারি টিচারদের আমি ধন্যবাদ জানাই। এনসিআরটি একটা বই বের করেছে, আমরা সরকারে আসার পরে আমাদের রাজ্যের 32,000 টিচারকে, প্রাইমারি টিচারকে আমরা ট্রেনিং এর ব্যবস্থা করেছিলাম। কে ট্রেনিং দিয়েছে? এনসিআরটি, উইথ দি হেল্প অফ এনসিআরটি ট্রেনিং দিয়েছে। আমাদের রাজ্যে এই ট্রেনিং সাকসেসফুল হয়েছে। কারা বলছে? এনসিআরটি। তাদের একটা ম্যাগাজিন বের হয়, এটার নাম নিষ্ঠা। নিষ্ঠাতে বলছে, এই ম্যাগাজিনটা যখন বের হয়, এখানে নিশ্চয়ই শিক্ষকরা জানে, আধিকারিকরা তো জানেই। সেখানে বলছে এনসিটির কর্মকর্তারা কেন্দ্রীয় সরকার বলছে যে ভারতবর্ষে 15 কোটি শিশু আছে এবং আমার জানা মতে এক সংখ্যাটা বাড়তে পারে, 42 লক্ষ প্রাইমারি টিচার আছে সারা দেশে। বলছে কেন্দ্রীয় সরকারকে বলছে আমরা ত্রিপুরাতে এনসিআরটির মাধ্যমে রাজ্য সরকারের সহযোগিতায় আমরা টিচারদের ট্রেনিং দিয়েছি এবং যে মডিউল আমরা করেছি, যে মডিউলের মাধ্যমে সেটা আমরা সাকসেসফুল হয়েছি। কেন্দ্রীয় সরকারকে বলছে তোমরা ত্রিপুরার মডেল টিচার ট্রেনিং মডেল সারা দেশে গ্রহণ করো, সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যাকসেপ্টেড ইট। এর থেকে বড় পাওনা শিক্ষকের কিছু নেই। আপনাদের মডেলে সারা দেশের প্রাইমারি টিচার ট্রেনিং চলছে, সেন্ট্রাল গভর্নমেন্ট একে অ্যাকসেপ্ট করেছে। তো এটা আপনাদের জন্য বিরাট পাওনা। অতীতে পেয়েছে কিনা জানি না, এটা নিষ্ঠার যে বইটা আছে তার মধ্যে লেখা আছে, এটা আমরা দেখে নেন। সুতরাং এই জন্য আপনাদের ধন্যবাদ জানাই। অর্থাৎ আপনারা পারেন না এই কথা আমি মানতে পারি না, কারণ আপনাদের এটা প্রো এনসিআরটি বিজ্ঞানসম্মত এরা সংস্থা, তারাই বলে দিয়েছে কেন্দ্রীয় সরকারকে এবং কেন্দ্রীয় সরকার গ্রহণ করেছে। তো আপনারা একজন ভালো শিক্ষকের গুণ কি আমাদের দেশ ছেলে মেয়েদের প্রজন্মের পর প্রজন্ম ধরে এই দেশ এবং সমাজে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার গুরুত্বপূর্ণ দায়িত্ব আপনারা পালন করছেন। এখন যদি তাকে শিক্ষার্থী ভালো হবে কিনা এটা নির্ভর করে আপনার উপর। ভালো হলে বোঝা যাবে আপনি সঠিক শিক্ষা দিচ্ছেন, খারাপ হলে বোঝা যাবে আপনি সঠিক শিক্ষা দিচ্ছেন না। ঋষি অরবিন্দ বলেছেন, the first principle of true teacher is that nothing can be taught. আপনি কিছু শেখাতে পারবেন না। উনি বলছেন, the teacher is not an instructor or a taskmaster, he is a helper and guide. মেধা ওরও আছে, যে টিচার বেশি তাকে মেধাকে বিকশিত করতে ইজ এ গুড টিচার। এটার জন্য স্লোগান লাগবে না,
স্বামী বিবেকানন্দ বলছে, দেখেন নিশ্চয় স্বামী বিবেকানন্দের বড় আমরা কেউ নই এখানে, বলছে হু ইজ ট্রু টিচার? The only true teacher is he who can convert himself as it were into 1,000% at a moment's notice. The only true teacher is he who can immediately come down to the level of the student and transfer the soul to the student's soul and see the student's eyes and hear through his ears and understand through his mind. Such a teacher can really teach and none else. Phashalo second phrases de songjaka noai hol khumulungo pandawo nogore ingai manjagi kha TTA Disney CEM Punochandra Jamatiate TSF ni adong okra tangphangrok bo tongmakha Shodor East Divisional Committee Degree College de ITI Unit by Second Phrases de Panda Khumulungni Noai Holo Songjaka Phrases Songjajakmani Naharmung Angkha Rungno Kotoro Kotal Rung Shurungnai Rokphani Rokni Sinimung Naharnani Te Rung Shurungnai Rokni Rung Shurung Thani Jungjal Tongmarok Khananani Te Jungjal Asai Tongmarokno Shupungnani Naharmungbaino O Panda Songjaka ni Shaka TSF ni President Bishu Kumar Dev Burma. Actually, tini second freshers meet cultural program organized by Sodoris Division Committee, tai Khumulung Degree College, tai ITI Unit borok by organized khaijak. Actually, sini o freshers jata social meet sini oboni khlaimani reason tongo. Jengobo bisi burum no khlayo jeng TSF jeprun simi asai phayo aprun simi no aba haike sini katal serai rok jeta college level hamnai rok no jeng sini layo tam khlainke borongni bibinno samusya porina thangtini tongmarok no jeng solution khlainani bagui jeng aba haike borongno sini mungnawi jeng borongno encourage khlayo believe up khayo jeng borongno tisawo phorungo Engka amte chini phorungte tabu phaine kya chini TSN hoitino onek borok leadership bo phaikya officer koto ongkha kwbangma jaga tabuk o TSF sramani no jeng tabuk je mani tongmani je chini dofano rok khangi tongmani bibinno jagao je samung tangnai ro chini TSN hoitino abo leadership kase phayo abagai chini reason tongo o freshers khaimani abagai jeng tini oro nuai holo jeng tini kutum layo. Sini actually jeng saratirprao sini 33 bar 33 time jeng freshers meet khajaka TSF ningai. Aba haino khajagi tongo kwbangma college no jeng khlai tongo saitogui tongo tebo aba haike tabuk to college bangkha jeng agi sini sanmani sini chapter of demand tongo TSF ni jeng division wise khlaiye ba chini tiprasa area wo jeng kwbangma degree college ITI college PTI college sanmani tabuk a chin TSM sanmani no jeng tabuk khumulung hayo degree college PTI ITI mani no jeng tini jeng teba tongthogui jeng tini tabuk tongthoklayo jeng haib simiya tini oro degree college khuluka PTI khuluka ITI khuluka haia obno mechanism obno bahike chalongnai o jaga tamo branch dong nangkho tamo department nangkho jeng abrong tini khalakhuli salanya abagani jeng tini o kuthum laimen panda ang TSM president Bishu Kumar Dev Burma Laithanai Shalkisa Sekang Notun Nagar Amjaya Guli Kokmani Pat Mungo Khorokni Romjakmani Police Bai Apati Mungo Yak Tongo Hunei Thangnai Shali Horote Khorokni Manjak Fioka Shodor SDP ni Tuidul Mumbai Sinai Hani Amjayo Notun Nagar Amjaya Guli Kokmani Pati Mungno Kitingei Romjakhate Khorokni Borokni yago kaisa pistol te kaisa bullet bo mankha khorokni asamino greptar khlai tubujaka posim thanawa romjanai rokni mung ongkha Sondip Kor Partho Das borokni yago manmani pistol te bullet notun nogor amchani party mungo kokjak manida amjugui naijaknai henibo shaka police Good afternoon. আমাদের এখানে একটা কেস রেজিস্টার হয়েছিল 169/2022 নতুন নগর
বাজার মানে একটা যে ফায়ারিং ইনসিডেন্ট হয়েছিল, এর মধ্যে ফার্স্ট ডেতে হ্যাফার দুজন এপি অ্যারেস্ট হয়েছিল, সন্তোষ দাস আর প্রভাকর ঘোষ। এই কেসটার মধ্যে বাকি যে আসামি এফআইআর ছিল তারা ভাগাচ্ছিল, এর মধ্যে কিছু কিছু আমাদের ইনভেস্টিগেশন চলছে, কিছু নাম আসছিল, ওদের বাড়িতে রেড কন্টিনিউসলি হচ্ছিল, কিন্তু ওরাও সব মানে রেসপন্ডিং। তো ফাইনালি কালকে একটা খবর এসেছে যে এদের মধ্যে এফআইএম এপি এই এলাকাতে দেখা গেছে। তো অ্যাকর্ডিংলি আমি ওসিপিএস সুকুমার দেব, সেকেন্ড ওসিপি জামাতে আমরা টিম করে কালকে মাঝরাত্রিতে চিনহানির শ্মশান যে আছে কালী মন্দিরের পিছনে, মানে দুজনকে আটক করেছি। এর মধ্যে এফআইএম এপি সন্দীপ কর আলিয়াস আকাশ, বাবার নাম সজল কর, বয়স 27, চিনহানির পিএস এয়ারপোর্টে বাড়ি। তো এফআইএম এপি হচ্ছে, ওনাকে অ্যারেস্ট করা হয়েছে। ওনার সঙ্গে পরিতোষ দাস, উনি অ্যারেস্ট হয়েছে, প্রান্তোষ দাস। তো ওনার প্রান্তোষ দাস, বাবার নাম পরিমল দাস, ও চিনহানি থানায় পড়ছে। প্রান্তোষ দাসের কাছ থেকে এই সফিস্টিকেটেড একটা পিস্তল, একটা ম্যাগজিন, একটা লাইভ রাউন্ড হচ্ছে। রাউন্ডটা দেখে সেম রাউন্ড বোঝা যাচ্ছে, যেটাতে মানে ফায়ারিং ইনসিডেন্ট। এটা আমরা এখন এফএসএল পাঠাবো, পাঠিয়ে এই পিস্তল দিয়ে ওই ইনসিডেন্টটা হয়েছে কিনা এটা এখন থেকে এভিডেন্সটা আসবে। এখন প্রিলিমিনারি ইন্টারোগেশনের মধ্যে যা বুঝলাম যে ওই যেটা লাস্টে বলা হয়েছিল যে ইন্টারনাল নেগোসিয়েশন নিয়ে গ্যাংবার ছিল। আর যে ভিকটিম আছে হরিপদ দাস, সঞ্জয় দাস আর সন্তোষ দাস, এরা সব এক গ্যাংয়ে ছিল, এক গ্যাং থেকে আরেক গ্যাং এদিক ওদিক হতে থাকে। এর মধ্যে পার্সোনাল লাইব্রেরিও আছে। এটাতেই এই মানে সূত্রপাত এই ঘটনা। এখন তো জাস্ট স্টার্ট হচ্ছে, আমরা রিমান্ড চাইবো আজকে ফরওয়ার্ড করে। তো অ্যাকর্ডিংলি রিমান্ডের মধ্যে আরও তথ্য আর আরও কে যুক্ত আছে এটা বেরিয়ে আসে। তো ওরা নিজেরাই কনফিউজ করেছে যে এইটাই ব্যবহার হয়েছে। এটা তো ফরেন্সিক ল্যাব দিয়ে প্রুভ হবে এক্স্যাক্টলি ব্যাপারটা। একটা লাইভ রাউন্ডও পাওয়া গেছে, তো যেটা প্রাইম ফেসে মনে হচ্ছে যে সেম ক্যালিবারি যে ক্যালিবারি হাতিয়ার ঘটাতে ব্যবহার হচ্ছে। এখন আমরা ইন্টারোগেশনে দেখি কি আসছে। এখনও 1 মান্থ তো এই কেসটা হয়নি, ভেরি প্রাইমারি স্টেজ, বাট মেজর অ্যাচিভমেন্ট বিকজ ওয়েপেন অফেন্স প্রবলি আমরা রিকভার করে নিয়েছি। আগে যদি কিছু এর মধ্যে আপডেট থাকে তো যেটা আপনাদের জানার মতো জানতো গুলো হয়েছিল পেয়েছি, সেটা দেখে মনে হচ্ছে যে সেম রাউন্ড, মানে সিমেট্রিক্যাল রাউন্ড। টাইপ কি আছে এটা? টাইপ তো অ্যাকচুয়ালি 9mm তো নাচি, তার ছোট সাইজটা 7.38 বা এরকম 7.62 কাছাকাছি হবে। অ্যাকচুয়ালি কোনো এখন এটা দ্যাট উইল বি মানে ডিটারমাইন্ড বাই দ্য ফরেনসিক ল্যাব। স্যার এমনি যে ওপেনটা রিকভার হয়েছে সেটার মেড কোথায়? sophisticated but locally made. স্যার তার বাড়ি কি আগরতলা মানে চিনাইহানি এলাকা? এয়ারপোর্ট থানা। থ্যাংক ইউ। Cerai busukno rompremani kok silja mungbai romjakha amjani no umar chakra thagu kolaine khwai mohila thana police bai patimu ungkha khwai thana bai khobja purbo sunatola kamini khoroksa umar chakra je id bata samong khlaina thangthani bini busukno tei thangmani samong bai diponi mai jawoi nogo kifili phakya phia bobai baksa kifili phailia busuk abo bai nokni borok naituk tonglaimani jora wono amjani no thagu kolaine 80 bosorni বাসুদেব তাটিনি নকনি চেরাইনো কাপি ফাইমানি নুখা তে নগর সকইমান ইয়াগুলো সাগো পাটিমানি বেবা ককনো নকনি বরকনো সাই খনারেখা চেরাইনি সাগো পাটিমানি ককরকনো খনাওই নুখুনি বড় কুবই বিচার মান্নাবাগে খোয়াই থানাও মামলা সিকিয়া খোয়াই থানানি খোয়াই মহিলা থানাও মামলা রেফার খ্লাই নহরজাখা তে মহিলা থানানি বখাকতে কেস নাম্বার 1/2022 ইউ /S 376 A-B IPC and 4 OPOCSO at মামলা সুইজাকা রমফ্রেনাইনি ফাজে তে বাসুদেব তাটিনো গ্রেপ্তার খাই তুবুজাখা ওয়াই উমেন পিএসএ একটা রিটেন কমপ্লেন আইছে যে কমপ্লেনেন্ট হইল বনা তাঁতি ওয়াইফ অফ লেট মহেন্দ্র তাঁতি বাড়ি ইস্ট সোনাতলা ওয়াইয়ের আন্ডারে যে ওনার গ্র্যান্ডডটারে নাকি দর্শন করা হয়েছে এরকম অভিযোগ পাড়া প্রতিবেশীর দ্বারা। পাড়া প্রতিবেশী ওনার নাম বাসুদেব তাঁতি, বাবার নাম হাতিয়া তাঁতি, সেম লোকালি। তো
ও অ্যাকর্ডিংলি ওনার রিটার্ন কমপ্লেনের বেসিস আমরা কেস রেজিস্টার করছি কেস 2022 খোয়াইমেন কেস নাম্বার 1 ডেটেড 17/11/2022 আন্ডার সেকশন 376 AB IPC অ্যান্ড 4 অফ পক্সো অ্যাকর্ডিংলি অ্যাকিউজড পার্সনকে আমরা অ্যারেস্ট করেছি এখন ইনভেস্টিগেশন চলছে 15 নভেম্বरनि सालो खय महिला थाना फियकजाकमानि आबोनि यागुलो पुलिया रमफ्रेजाकमानि मामलानि बिसिं तिनो सामुं तांनानि जेंजाखा ब्युरो रिपोर्ट खुम्पुई স্বর্ণকমল জুয়েলার্স নরনি বাগে কাইসে পান্ডা সংসাখা আবন খান ধনতেরাস ধন সমৃদ্ধি অফারটা কিন্তু শুরু হয়ে যাচ্ছে 17 অক্টোবর থেকে 26 অক্টোবর আপনার জন্য থাকছে এভরি পারচেজে গিফট হ্যাম্পার্স এছাড়া ডেইলি মেগা লাকি ড্রয়ে আছে দুটো স্বর্ণের গোল্ড কয়েন প্রত্যেক পারচেজে আছে স্বর্ণের মুদ্রা তেই আসে বায়াখ নরগারা জাগো মানি মানাই রাংচাকনি বাইনাও 25% কে ডিসকাউন্ট তেই হিরানি বাইনাও তঙ্গ 100% ডিসকাউন্ট আসে ইয়াখো মেগা লাকি ড্রয়ে বো তংনাই আবন লগিও হাংখে नरक कचाम रांचाक सुलाई कताल हरमा गनां रांचाक नि मानै आबो मानि मानाय तेई नरनि बागै तेबो काहाम काहाम सकात बড় जागोन স্বর্ণকমল হচ্ছে আমার একটি প্রিয় ব্র্যান্ড আনিব হাংকাকি নরক তাম ওয়ান সুতো জেনখেতা থাং তং স্বর্ণকমল জুয়েলার্স নরক যতন ফাইবেদি ধনতেরাস ধন সমৃদ্ধি ফ্লো হাম নমস্কার Mosha mayo
ত্রিপুরা বুসুক সিনাই থক মানাই দি রাংচাক হা আউসিনি ত্রিপুরা বুসুক সিনাই থক মানাই দি বুসুক সিনাই থক মানাই দি আসলে রবি ঠাকুরই ঠিক বলেছিলেন তার ভাষায়, প্রতিটি শিশু এই বার্তা নিয়ে জন্মগ্রহণ করে যে স্রষ্টা এবারে মাননীয় শিক্ষামন্ত্রী শ্রী রতনলাল নাথ মহোদয় মিশন মুকুল উন্মোচিত করলেন। With understanding and numeracy, a national mission on foundational literacy. सपनों को बस्ते में रख कर चले हम, उम्मीदों के पथ पर घर से चले हम। বরণ করে ভাই বোনেরা
কেন্দ্র সরকার গ্রহণ করেছে। তো আপনারা একজন ভালো শিক্ষকের গুণ কি? মোমবাতির মতো, যিনি নিজে পুড়ে অন্যের পথ আলোকিত করে, মোমবাতির মতো। তো আপনারা জানেন যে আমাদের সরকার আসার পরে আমরা একটা সার্ভে করলাম। সার্ভেতে কি দেখলাম? অত্যন্ত হতাশাজনক। কি দেখা যাচ্ছে? ছাত্রছাত্রীদের 67% পাঠ্য বই যে ক্লাসে পড়ছে সেই ক্লাসের পাঠ্য বই অর্থ বুঝে পড়তে পারছে না, রিডিং। আর 81% সাধারণ যোগ বিয়োগ ভাগ করতে পারে না। আমরা অ্যাস্টনিশড। এটা কিভাবে তাহলে আমাদের টিচাররা কি করবে? বা এতদিন কি পড়িয়েছি আমরা পরবর্তী সময় একটা স্কিম চালু করলাম, নতুন দিশা প্রকল্প। এই নতুন দিশা প্রকল্পের মাধ্যমে এবং সেই প্রকল্পের মাধ্যমে আমরা রাজ্যের মাঝখানে একটু গ্যাপ গিয়েছিল করোনার কারণে, এবং অধিকাংশ শিক্ষার্থীদের আমরা ক্লাস অ্যাপ্রোপ্রিয়েট আমরা করে তুলতে পেরেছি, এবং 94% ভাষাগত বিষয়ে ডেভেলপ করেছে, এবং অঙ্কেতে গণিতে 84% পর্যন্ত আমরা পজিটিভ, যদিও মাঝখানে করোনার কারণে আবার একটু ক্ষতি হয়েছে। তো আমরা এখানে যারা টিচার আছে, আমি প্রথমেই এখানে আমাদের দুজন সেক্রেটারি লেভেলের অফিসার রয়েছে, অভিষেক সিংজি এবং আমাদের সরস্বতী বাবু। আমি আমাদের রাজ্যের প্রাইমারি টিচারদের আমি ধন্যবাদ জানাই। এনসিআরটি একটা বই বের করেছে। আমরা সরকারে আসার পরে আমাদের রাজ্যের 32,000 টিচারকে, প্রাইমারি টিচারকে আমরা ট্রেনিং এর ব্যবস্থা করেছিলাম। কে ট্রেনিং দিয়েছে? এনসিআরটি। উইথ দি হেল্প অফ এনসিআরটি ট্রেনিং দিয়েছে। আমাদের রাজ্যে এই ট্রেনিং সাকসেসফুল হয়েছে। কারা বলছে? এনসিআরটি। তাদের একটা ম্যাগাজিন বের হয়, এটার নাম নিষ্ঠা। নিষ্ঠাতে বলছে, এই ম্যাগাজিনটা যখন বের হয়, এখানে নিশ্চয় শিক্ষকরা জানে, আধিকারিকরা তো জানেই। সেখানে বলছে এনসিটির কর্মকর্তারা কেন্দ্রীয় সরকার বলছে যে ভারতবর্ষে 15 কোটি শিশু আছে, এবং আমার জানা মতে এক সংখ্যাটা বাড়তে পারে, 42 লক্ষ প্রাইমারি টিচার আছে সারা দেশে। বলছে কেন্দ্রীয় সরকারকে বলছে, আমরা ত্রিপুরাতে এনসিআরটির মাধ্যমে রাজ্য সরকারের সহযোগিতায় আমরা টিচারদের ট্রেনিং দিয়েছি, এবং যে মডিউল আমরা করেছি, যে মডিউলের মাধ্যমে সেটা আমরা সাকসেসফুল হয়েছি। কেন্দ্রীয় সরকারকে বলছে, তোমরা ত্রিপুরার মডেল, টিচার ট্রেনিং মডেল সারা দেশের গ্রহণ করো, সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যাকসেপ্টেড ইট। এর থেকে বড় পাওনা শিক্ষকের কিছু নেই। আপনাদের মডেলে সারা দেশের প্রাইমারি টিচার ট্রেনিং চলছে, সেন্ট্রাল গভর্নমেন্ট একে অ্যাকসেপ্ট করেছে। তো এটা আপনাদের জন্য বিরাট পাওনা। অতীতে পেয়েছি কিনা জানি না, এটা নিষ্ঠার যে বইটা আছে তার মধ্যে লেখা আছে, এটা আমরা দেখে নেন। সুতরাং এই জন্য আপনাদের ধন্যবাদ জানাই। অর্থাৎ আপনারা পারেন না এই কথা আমি মানতে পারি না, কারণ আপনাদের এটা প্রো এনসিআরটি বিজ্ঞানসম্মত এরা সংস্থা, তারাই বলে দিয়েছে কেন্দ্রীয় সরকারকে, এবং কেন্দ্রীয় সরকার গ্রহণ করেছে। তো আপনারা একজন ভালো শিক্ষকের গুণ কি? এটা স্কিমটা কি? আমি যতটুকু বুঝেছি, আমি আপনাদের থেকে কম বুঝি, কারণ আপনারা শিক্ষক। আপনারা ওয়ানে ভর্তি হলে কোথেকে আসে? প্রি প্রাইমারি থেকে। আর কোথেকে? অঙ্গনাদি কেন্দ্র থেকে।
আর কোথা থেকে? সোজা বাড়ি থেকে, 3টা স্তর থেকে আসছে। এই জন্য নিপুণ কথা হলো এই যে 3টা জায়গা থেকে আসছে তাদেরকে 2 মাসের একটা কোর্স করে একটা লাইনে ফেলা, যাতে 1 থেকে তারা ইউনাইটেড লিঙ্ক করে দেওয়া, যাতে ধীরে 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 তাদেরকে তৈরি করা যায়, কাজ অ্যাপ্রোপ্রিয়েট করা যায়, সেজন্য প্ল্যান করছে। আর মুকুলটা অন্যরকম। মুকুলটা হলো অঙ্গনাদি কেন্দ্রের সাথে এখন আমাদের রাজ্যে আমরা বোধহয় 27টা অঙ্গনাদি কেন্দ্রকে আমরা বোধহয় খুব সম্ভব আমরা লিঙ্ক করে দিয়েছি। এর মধ্যে 29টা অঙ্গনাদি কেন্দ্রকে আমরা লিঙ্ক করে দিয়েছি। লিঙ্ক ছাড়াও আমাদের যে স্কুলগুলি আছে, স্কুলের টিচাররা অঙ্গনাদি কেন্দ্রে যাবে, গিয়ে অঙ্গনাদি কর্মীদের বুঝিয়ে দেবে কিভাবে তাদের কি করতে হবে, শিক্ষা কিভাবে দিতে হবে, এবং তাদেরকে ট্রেনিংও দিয়ে দেবে। আবার মাঝে মধ্যে অঙ্গনাদি কর্মীরা স্কুলে চলে যাবে, যাতে স্কুলের সাথে তাদের সম্পর্ক একটা গড়ে তোলে, কোনো গ্যাপ যাতে না থাকে। এটা হলো মুকুল। এটাই মুকুল। আমাদের দেশে বর্তমান স্লোগান এক ভারত শ্রেষ্ঠ ভারত, আত্মনির্ভর ভারত। আমাদের রাজ্যের স্লোগান এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, আত্মনির্ভর ত্রিপুরা। এবং সরকারের বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর এক সমৃদ্ধ এবং আত্মনির্ভর ত্রিপুরা গড়ে তোলার স্বপ্ন বুকে নিয়ে আমরা এগিয়ে চলেছি। এখন এই এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা বা এক ভারত শ্রেষ্ঠ ভারত, এটা করতে হলে কোন জিনিসটার উপর সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে? আমরা বেছে নিয়েছি শিক্ষা। কারণ পৃথিবীর শ্রেষ্ঠ মনীষীরা বলছেন শিক্ষাই একমাত্র পারে সমস্ত কিছুর পরিবর্তন, পৃথিবীটাকে পাল্টে দিতে পারে। এটা এমন এক অস্ত্র, এবং দেশ এবং জাতিকে উন্নতির চরম শিখরে দিতে পারে। আমাদের দেশের বিজ্ঞানী এবং প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম বলেছেন, the destiny of the country is being shaped in its classroom. এবং আমাদের দেশের প্রধানমন্ত্রী চাইছে আমরা যেন পৃথিবীতে বিশ্বগুরুর আসনে বসতে পারি, এবং একবিংশ শতাব্দীর যোগ্য যাতে করে তুলতে পারি আমাদের শিশুদের। এটাকে সামনে নিয়ে দেশের প্রধানমন্ত্রী বিজ্ঞানসম্মত এবং আমাদের নিজস্ব ট্রেডিশন, ঐতিহ্য, এটাকে সামনে রেখে জাতীয়তাবাদের কথা চিন্তা করে এবং আধুনিকতা, বিশ্বের সমস্ত কিছু মিলিয়ে নতুন এক শিক্ষানীতি চালু করেছে। একদিকে মডার্ন বিজ্ঞান ভিত্তিক, আরেকদিকে দেশের ট্রেডিশন, এই দুটোকে মিলিয়ে জাতীয় শিক্ষানীতি 2020 চালু করেছে। আমরা সবাই জানেন, যদি বিল্ডিং এর বাড়ির ভিতটা শক্তিশালী না হয়, আপনি এটার মধ্যে যদি বিল্ডিং বড় করে তুলেন যে কোনো সময় ভেঙে পড়তে পারে, আপনারা জানেন। এবং যদি ভিতটা শক্তিশালী হয়, যদি দোতলার ফাউন্ডেশন যদি শক্তিশালী হয়, 3 তলা করলেও বিল্ডিং ভাঙে না। সেই রকম শিক্ষার ক্ষেত্রে এই বেসিক ফাউন্ডেশন এটা খুব ইম্পর্টেন্ট। একটু আগে বলেছেন আমাদের অভিষেক সিংজি, যা কিছু হবে 14 বছরের মধ্যে টোটাল কমপ্লিট, 8 বছরের মধ্যে 40, 50, 60% চলে যায়, এবং 14 বছরের মধ্যে টোটাল ব্রেন ডেভেলপ হয়ে যায়। এই যে এখানে সকালে আমাদের শুরুতে মেয়েরা নাচছে,
যদি আপনি এখন থেকে শুরু করেন এবং তাদেরকে তৈরি করে দিতে পারেন, আপনি 8 পরে তাদের কোনো কোচিং, কোনো এডুকেশন, তারা নিজের ভাবে চলতে পারবে। আপনাদের দরকার শুধুমাত্র ওই জায়গাটা। আমরা এই জায়গাতে আমাদের ঘামতি ছিল, অতীতে যথেষ্ট ঘামতি ছিল। তো আমাদের সরকারি ফাউন্ডেশন এর ব্যাপারে আমরা গুরুত্ব দিচ্ছি, অর্থাৎ রিড টু লার্ন অ্যান্ড লার্ন টু রিড, এই জায়গাটা আমরা যাচ্ছি। এবং নতুন শিক্ষা নীতির মাধ্যমে সামনে রেখেই আমরা এগিয়ে চলছি। এখন এই 14 বছরের মধ্যে এর আগেও এটা আমি কোন ক্লাসে পড়েছি? ক্লাস 1। স্টেজে যারা আছে 1 1 1 1, আমি জানি না প্রি প্রাইমারি পড়েছে কিনা। ইভেন অঙ্গনাধিকারীও ছিল না, আমি 1-এ পড়েছি। আপনারা কারা প্রি প্রাইমারি পড়েছেন জানি না। এখন বলছে না, 1-এর আগে নার্সারি, কেজি 1, কেজি 2, দেন 1। এবং এই প্রি প্রাইমারিতে কত পার্সেন্ট একটু আগে তথ্যচিত্রে দেখিয়েছে, মাত্র 15%, 15% ছেলে মাত্র প্রি প্রাইমারিতে পড়ছে। বাকি কোথায়? ম্যাক্সিমাম অঙ্গনাধিকারী। সেজন্য সরকার প্ল্যান করছে যে নিপুণের মাধ্যমে হলো যে এটা স্কিমটা কি, আমি যতটুকু বুঝেছি, আমি আপনাদের থেকে কম বুঝি, কারণ আপনারা শিক্ষকের এই আমাদের দেশ ছেলে মেয়েদের প্রজন্মের পর প্রজন্ম ধরে এই দেশ এবং সমাজে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার গুরুত্বপূর্ণ দায়িত্ব আপনারা পালন করছেন। এখন যদি তাকে শিক্ষার্থী ভালো হবে কিনা এটা নির্ভর করে আপনার উপর। ভালো হলে বোঝা যাবে আপনি সঠিক শিক্ষা দিচ্ছেন, খারাপ হলে বোঝা যাবে আপনি সঠিক শিক্ষা দিচ্ছেন না। ঋষি অরবিন্দ বলেছেন, the first principle of true teacher is that nothing can be taught. আপনি কিছু শেখাতে পারবেন না। উনি বলছেন, the teacher is not an instructor or a taskmaster, he is a helper and guide. মেধা ওরও আছে, যে টিচার বেশি তাকে মেধাকে বিকশিত করতে, ইজ এ গুড টিচার। এটার জন্য স্লোগান লাগবে না। স্বামী বিবেকানন্দ বলছে, দেখেন নিশ্চয় স্বামী বিবেকানন্দের বড় আমরা কেউ নই এখানে, বলছে হু ইজ ট্রু টিচার? দি অনলি ট্রু টিচার ইজ হি who can convert himself as it were into 1,000% at a moment's notice. The only true teacher is he who can immediately come down to the level of the student and transfer the soul to the student's soul and see the student's eyes and hear through his ears and understand through his mind. Such a teacher can really teach and none else. দাদা একটু আমরা দিই ওয়ার্ডটা ক্লোজ হন দাদা দিছো কালা কথা বলবো বুলে এটা থেকে আবার এটা গেছি ও আমারে ফোন করতে সিএ টু শিখে গেছে না এদিক দিয়ে না গুপ্তা আছে বাবদা করছে সিএ টু তে তো সিএ টু লেখছিস তো আপনি লিখতে পারো না বলো হ্যাঁ ইন্টারটিভ ব্রিফ কেন্দ্রীয় সরকারের একজন প্রতিমন্ত্রী, একজন বিধায়ক, মেয়র সহ সাংবাদিকদের মুখোমুখি হয়ে
আগরতলা স্মার্ট সিটি সম্পর্কে কিছু বক্তব্য তিনি প্লেস করেছেন যে অনেক কিছু নাকি হয়ে গেছে। এখন প্রশ্নটা হলো, আগরতলা শহর স্মার্ট সিটি হিসেবে ঘোষিত হয় 2014 সালে। 2016 সালে গিয়ে আমরা কি কি বিষয়গুলি এই স্মার্ট সিটির মধ্যে ঢুকবে তা পাঠানো হয়, এবং সেটা পাঠানোর পর কয়েকবারই দফায় দফায় এগুলো পরিবর্তন সংযোজন ইত্যাদি করেন। 16 সালে গিয়ে এটা মোটামুটি একটা চূড়ান্ত অনুমোদন পাওয়া যায়। 50-50 রেশিওতে 1000 কোটি টাকা দেবে, যদিও প্রকল্প আরো অনেক বেশি, যে প্রকল্প আমরা নিয়েছি অনেক বেশি টাকা তখন লাগার কথা। 2017 সালে গিয়ে আগরতলা স্মার্ট সিটির জন্য 192 কোটি টাকা আসে। তখন বামফ্রন্ট সরকার ক্ষমতায় ছিল। আমরা তখন টেন্ডার প্রসেস পুরোদমে শুরু করেছিলাম, প্রজেক্টগুলো কিভাবে কার্যকরী রূপ দেওয়া যায়। এখন দেখা গেল যে দীর্ঘদিন যাওয়ার পরও এই অর্থ কিভাবে ব্যয়িত হয়েছে এবং কোন কোন খাতে কি খরচ হয়েছে, সেদিন শুনলাম 49টা প্রকল্প নাকি কার্যকরী হয়েছে। সেগুলো কি, এটা একটু শহরবাসী জানতে চায়, রাজ্যবাসীও জানতে চায়, যেহেতু আগরতলা শহর একটা রাজ্য কেন্দ্র। আমি যদি শুরুর থেকে ধরি, আগরতলা শহরে আমরা সময় সময়টিকে বড় করেছি এবং নতুন নতুন এলাকা সংযুক্ত করেছি। আমরা বড় সমস্যা ছিল একটা নিষ্কাশনী এবং পানীয় জল। পানীয় জলের ক্ষেত্রে গুরুত্ব দিয়ে তখন গিয়ে আমরা এডিবি টাকায়, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, তাদের টাকায় ট্রান্স 1, ট্রান্স 2, ট্রান্স 3 কাজ দেখে দেখে পরপর 3টি ট্রান্স 1, ট্রান্স 2, ট্রান্স 3 হিসেবে টাকা বাড়িয়ে প্রকল্পের অনুমোদন দেন, কারণ কাজে তারা সন্তুষ্টি প্রকাশ করেছিলেন। প্রায় 250 কোটি টাকা তখন পাওয়া যায়। তার ভিত্তিতে গিয়ে আমরা আবার কিছু টাকা জেএনএন ইউআরএম প্রকল্পে পাওয়া যায়। আপনারা জানেন বরজলা মালঞ্চ নিবাসে 2টো বড় হয়েছে এবং এগুলি কার্যকরী হয়েছে, এগুলি জল দেওয়া শুরু করেছে। আড়াইলিয়া, যুবন্ননগর, সাধুটিরা, দীনদয়াল আশ্রম, এবং এগুলো গিয়ে কার্যকরী হয়েছে। আমরা তখনই জল সরবরাহ, এখান থেকে ট্যাঙ্ক নির্মাণ করে জল সরবরাহ কাজ শুরু হয়। অদ্ভুত ঘটনা হলো 3টা প্রকল্প প্রায় শেষ পর্যায়ে ছিল, যেটা আমরা 2018 সরকার পরিবর্তন আগেই চেষ্টা করেছিলাম শেষ করার জন্য, কিন্তু পারিনি আমরা। শেষ পর্যায়ে ছিল কাজটা। প্রগতি স্কুল সংলগ্ন বাধারঘাট মাতৃপল্লী এবং বর্ডারে রামপুর বিস্তীর্ণ এলাকায় এটা পানীয় জল দেওয়ার কথা ছিল। সেটা সরবরাহ কাজটা এখনো শুরু করেছেন কিনা আমাদের জানা নেই। এই 3টা আজকে প্রায় 4.5 বছর উপর হয়ে গেছে, এখন পর্যন্ত কাজটা শেষ করেছে কিনা জানা নেই। 14টা ওভারহেড ট্যাঙ্ক ছিল, এগুলো প্রায় শেষ পর্যায়ে ছিল, এবং এগুলো সম্পূর্ণ এখন জল সরবরাহ হচ্ছে কিনা বা শহরবাসী জল পাচ্ছে কিনা সেটা বলতে পারবেন। এখানে আরো 2টো, যেটা এই যে এগুলো করার পর আন্ডারগ্রাউন্ড লাইনও আমরা করেছি মিডিল সিটিতে। এখানে আপনারা জানেন যে আমাদের সোর্স 2টো, একটা হলো কলেস্ট্রিয়া ট্রিটমেন্ট প্ল্যান্ট, আর একটা হলো গিয়ে বটদলি ট্রিটমেন্ট প্ল্যান্ট। এই 2টো প্ল্যান্টকে আপগ্রেড করার জন্য, উন্নত করার জন্য স্যাংশন ছিল। এই কাজ আদৌ শুরু হয়েছে কিনা আমার নজরে পড়েনি, যেগুলো আপনাদের দৃষ্টিতে নজর। বিদ্যুৎ ক্ষেত্র, বিদ্যুৎ, এখানে আমরা নিগম তৈরি করি 2005 সালে, এবং কেন্দ্রীয় সরকারের নির্দেশ অনুযায়ী করলে আমরা সেন্ট্রাল প্রজেক্ট দেবে না। নিগম করার পর নিগমের কাছে চ্যালেঞ্জ ছিল সমস্ত এলাকায় বিদ্যুৎ পৌঁছে দেওয়া ত্রিপুরা রাজ্যে। আমি জানার জন্য বলছি, 1118টা গ্রাম পঞ্চায়েত ভিলেজ কমিটি ছিল, তার মধ্যে মাত্র 11টা ভিলেজ কমিটিতে কাজ চলছিল, তখন শেষ করতে পারিনি আমরা। 11টা ভিলেজ কমিটি, গ্রাম পঞ্চায়েত 100% কমপ্লিট ছিল তখন। ভিলেজ কমিটিও 597টা না কত 87টা, 587টা ভিলেজ কমিটি, 11টাতে শুধু কাজ বাকি ছিল, সেই কাজটা চলছিল। এই ছিল বিদ্যুতের অবস্থা। এবং তার সঙ্গে বিদ্যুতের লাইন সম্প্রসারণ করতে বিদ্যুতের চাহিদা পূরণের জন্য রুকিয়াকে আমরা উন্নত করেছি, নতুন টারবাইন বসিয়েছিলাম, বরমুড়াতে নতুন টারবাইন আমরা বসিয়েছি, পালাটানা প্রজেক্ট চালু হয়েছিল, এবং তার সঙ্গে চালু হয়েছিল মনারচক প্রজেক্ট, আপনারা জানেন। এবং শুধু তাই না, এই যে আরসিনগর, আমাদের রামচন্দ্রনগর, এখানেও কিন্তু গ্যাসের যে হিট, এটাকে ব্যবহার করে আরো 56 মেগাওয়াট এডিশনাল বিদ্যুৎ উৎপাদন হয়েছিল।
এটা আমরা করিয়েছিলাম সেন্ট্রাল গভর্নমেন্টকে নিপকো দিয়ে। এতে আমাদের রাজ্য উদ্বৃত্ত হয়েছিল। আমরা বাংলাদেশেও বিদ্যুৎ বিক্রি করেছি এবং বিদ্যুৎ উদ্বৃত্ত যে বিক্রি করে যে টাকা, সেই টাকা দিয়ে আমরা যারা গরিব মানুষ, সাধারণ মানুষ যারা সস্তায় বিদ্যুৎ পেয়েছেন, ক্রস সাবসিডি যেটাকে বলা হয়, এই ক্রস সাবসিডি দেওয়া হয়েছিল এবং একটা লিমিটের মধ্যে ছিল তখন দামটা। কিন্তু এবং এটা বলতে কোনো দ্বিধা নেই, আমরা যখন গভর্নমেন্ট যায় প্রায় এদের 300 কোটি টাকার উপর ফান্ড ছিল নিগমে। তো আজকে আমি যা শুনছি নিগমে, আপনারা খোঁজ খবর নিয়ে দেখতে পারেন, সেই নিগম নাকি এখন একেবারে দেনায় নিমজ্জিত হয়ে গেছে। যে যেখান থেকে বিদ্যুৎগুলো কিনে আনছেন তার অর্থ দিতে পারছেন না টাইমলি, তার জন্য প্রচুর পরিমাণ পেনাল্টি দিতে হচ্ছে। এই পেনাল্টি দিলে কিন্তু এটা গিয়ে গ্রাহকের উপরই পড়বে, কারণ বিদ্যুতের যে কোনো খরচ সবটাই কিন্তু গ্রাহকের উপর গিয়ে পড়ে। এবং এটাই কিন্তু রেগুলেটরি কমিশনের যে নিয়ম, যারা বিদ্যুতের দাম নির্ধারণ করে সেটা সিস্টেম। তো স্বাভাবিক কারণে এখানে পেনাল্টি যদি দেয়, পেনাল্টির দায়ভার কিন্তু গ্রাহককে বহন করতে হবে। এখন শুনলাম বিরাট পরিমাণ টাকা ঋণগ্রস্ত নিগম এখন ঠুকছে। কেন একটা চালু সংস্থা এই জায়গায় গেল, সরকার সেখানে তার কোনো নিয়ন্ত্রণ থাকবে না? এটা কি হয়? সরকারের তো একটা নিয়ন্ত্রণ থাকা উচিত ছিল। আজকে নিগমের অবস্থাটা কি, বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা কিরকম, পরিবহন ব্যবস্থা কিরকম এবং বন্টন ব্যবস্থা কিরকম, উৎপাদন ব্যবস্থা কিরকম, এটা রাজ্যবাসী তার অভিজ্ঞতা নিয়ে কি দেখতে পাচ্ছেন। এই পরিস্থিতির মধ্যে সবচেয়ে যেটা মারাত্মক, আমাদের স্টেটের প্রজেক্ট থাকতে হবে। কি কাণ্ড, সবটা সেন্ট্রাল প্রজেক্টের উপরে ডিপেন্ড করলেও রাজ্যের কিছু থাকবে না। আমরা কিন্তু লড়াই করে তখন আমাদেরকে বলেছিল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যে পালাটারা হয়ে গেছে, আর কোনো প্রকার তোমরা স্টেট কিছু দরকার না। আমরা বলছি নো, আমাদের স্টেটের প্রজেক্ট আমাদের নিজের হাতে থাকতে হবে। বরমুড়াকে আপগ্রেড করার জন্য একটা প্রজেক্ট এবং রুখিয়াকে আপগ্রেড করার জন্য, এটা কি, এটা কিন্তু গ্যাস লাগবে না, এই হিটটা থেকে বের হয়, হিট থেকে বিদ্যুৎ উৎপাদন হবে এবং কম্বাইন সাইকেল এটাকে বলা হয়। এই কম্বাইন সাইকেলকে কনভার্ট করলে আমরা আরো এডিশনাল খরচ লাগবে না, শুধু ইনিশিয়ালি টারবাইনটা বসাতে খরচ। এতে কি আমরা আরো 60 মেগাওয়াট বিদ্যুৎ উদ্বৃত্ত পেতাম। সোজা কথা না, 60 মেগাওয়াট বিদ্যুৎ উইদাউট ফুয়েল, শুধু হিটটাকে ব্যবহার করে। এই দুটো প্রজেক্ট আমরা জমা দিয়েছিলাম, এটা প্রায় ফাইনাল স্টেজে ছিল, একটা রুকিয়া একটা বরমুড়া। এখান থেকে আরো 60 মেগাওয়াট বিদ্যুৎ আমরা পেতাম, কিন্তু একটা প্রজেক্টও আজ পর্যন্ত স্যাংশন আনতে পারেনি। কেন? প্রায় 5 বছর তো হয়ে গেছে। ডাবল ইঞ্জিনের সরকার, কেন্দ্র রাজ্যে একই সরকার, এবং বলেছে টাকার কোনো অভাব হবে না, কলসি ভর্তি টাকা পাঠিয়ে দেবেন, এই তো বলেছিলেন। তাই কেন টাকা আসলো না, কেন এই দুটো প্রজেক্ট কার্যকর? উল্টো এখন শুনতে পাচ্ছি এই দুটো প্ল্যানকে কোন সেন্ট্রাল যে সংস্থাগুলো আছে, এনটিপিসি, এনএসপিসি, এই জাতীয় যে অর্গানাইজেশনগুলো আছে, বা নিপকো তো একটা অংশ শেয়ার বিক্রি করে দিয়েছে, পাওয়াটা না, এই জাতীয় সংস্থার সঙ্গে মানে একত্র করে দেওয়ার একটা চিন্তা ভাবনা দ্বারা উচিত। এটা হওয়া উচিত না। রাজ্যের নিজস্ব একটা সম্পদ থাকা উচিত। বিদ্যুৎ ক্ষেত্র এটা খামখেয়ালি ক্ষেত্র না, সভ্যতা বিকাশের প্রধান শর্ত। এবং জমি এবং দৈনন্দিন জীবনযাত্রার ক্ষেত্রে বিদ্যুৎকে বাদ দিয়ে 1 ইঞ্চি দেওয়ার সুবিধা নেই সমস্ত ক্ষেত্রে। এই ধরনের ক্ষেত্র সম্পর্কে রাজ্যের হাতে এটা আরো স্ট্রেংথেন হওয়া উচিত। কিন্তু এই দুটো প্রজেক্ট সম্পর্কে কিচ্ছু করবেন না। 3rd ইউনিট বসানোর কথা ছিল পালাটানায়, আমাদের সঙ্গে কথাবার্তা হয়ে গেছিল। প্রথম টারবাইন, দ্বিতীয় টারবাইন চালু হয়েছে আমাদের সময়। 3rd ইউনিট বসে এখান থেকে আমরা আরো বেশি বিদ্যুৎ পেতাম। আজও সেই 3rd ইউনিটে পালাটানা কোনো কাজ কিছু হয়নি। এরপরে যেটা সবচেয়ে বড় রাজ্যের একটা গুরুত্বপূর্ণ যেটা হলো এই ডম্বুর শুধু এটা জলবিদ্যুৎ কেন্দ্র না, এই ডম্বুরের জলাশয় থেকে জল পায় আমাদের কৃষি, একেবারে আপ টু সোনামুড়া বাংলাদেশ বর্ডার পর্যন্ত, এবং খাওয়ার জল পায়। পালাটানা প্রজেক্ট, বনার্চক প্রজেক্টের জন্য জল সেখানে ব্যবহৃত হয়। মানুষের জলের যে দরকার সেটা কুমুদি নদীর থেকে প্রবাহিত হয়। জলাধারটা অনেক পুরনো হয়ে গেছে। আমরা একটা প্রজেক্ট দাখিল করেছিলাম এনএসপিসির সাহায্য নিয়ে, সেন্ট্রাল গভর্নমেন্টের যে অর্গানাইজেশন ন্যাশনাল হাইড্রো পাওয়ার কোম্পানি, 100 কোটি টাকার একটা প্রজেক্ট আমরা দাখিল করেছিলাম, যে জলাশয়টা যাতে গভীরতা বাড়ানো যায়। নাম্বার 1, 2 বাঁধটাকে সংস্কার করা, 3 টারবাইনটা চেঞ্জ করা। তাতে এখান থেকে আমরা, এখানে কিন্তু কোনো খরচ নেই, জল দিয়ে তো আপনারা জানেন খরচ নেই। এখান থেকে যদি এই টাকাটা পাওয়া যেত তাহলে সেখানে কিন্তু এটা ফাইনাল স্টেজে ছিল। এই প্রজেক্টটা তারা নীতিগতভাবে মেনে নিয়েছিলেন, যে ঠিক আছে তোমাদের প্রজেক্টের সঙ্গে একমত, নীতিগতভাবে তারা মেনে নিয়েছিলেন, বলছে টাকা সংস্থান আমরা করব। এই প্রজেক্টটা তাহলে এখান থেকে অতিরিক্ত আমরা 10 থেকে 15 মেগাওয়াট বিদ্যুৎ পেতাম। এবং এটা বলতে কোনো আপত্তি নেই, আমি জানি না এখন কত,
তখন কস্টিং ছিল ৬২ পয়সা, ১ ইউনিট বিদ্যুৎ উৎপাদনের খরচ ৬২ পয়সা তখন কস্টিং ছিল, প্রায় সস্তা, এর চেয়ে সস্তা তো হতে পারে না। এবং এই কারণে কিন্তু এটা এখন শুনতে পারলাম, আমি সেদিন প্রেস মিট করেছেন বিদ্যুৎ সচিব, পত্রিকাতে দেখলাম, গতকালের পেপারই বোধ এটা উঠেছে, দেখলাম যে এখানে নাকি কি ১৩০ একটা পেপারে দেখলাম, একটা ১৬০ মেগাওয়াট এখানে কি একটা প্রজেক্ট করবে। এটি কি একটা পেপারে দেখেছি ফ্লোটিং পাওয়ার প্লান্ট, আর একটা দেখেছি ডেটিং পাওয়ার প্ল্যান্ট। অ্যাকচুয়ালি বুঝতে পারিনি বিষয়টা কিটা। আমার মনে হয় যেটা সোলার এনার্জি হলে হতে পারে সেই টাইপের কিছু। এটাও কিন্তু আমরা সার্ভে করেছিলাম, এনটিপিসি এনএসপিসি কিন্তু সার্ভে করেছিলাম। আমরা বলেছি যে জলটাকে কোনো প্রকার সমস্যা তৈরি না করে, কারণ এই জল দিয়ে মাছের উৎপাদন হয়, এই জল দিয়ে কয়েকশো পরিবার বেঁচে আছেন, কিন্তু মাছ ধরে তারা পরিবার চালান। কাজে জলটা কোনো এফেক্ট যাতে না হয়, সেখানে গিয়ে সাইডে যদি বসাতে চায়, পারগুলিতে যদি কোনো বসাতে চায়, সেই ধরনের প্ল্যান্ট করতে চায়, আমাদের কোনো আপত্তি নেই। এটা যদি এখনো এই কাজ শেষ করতে পারবো না, এ টাকা তো স্যাংশন ছিল অনেক আগে, এবং 4.5 বছর উপর হয়ে গেছে সরকার এসছে, এখন পর্যন্ত কেন এই দুটো শেষ হয়? এই দুটোকে আপগ্রেড না করলে তাহলে জলটা আসবে কোথেকে? জল তো আসতে গেলে সেই দুটোকে আপগ্রেড করতে হবে, কলেস্ট্রিল এবং বর্তমানে ট্রিটমেন্ট প্লান্টকে। এটা কিন্তু ছিল, সেটা কতটুকু হয়েছে তারাই বলতে পারবে। ডিপ টিউবওয়েল তখন 22টা হয়েছিল 24টার মধ্যে, আর বাকি দুটো শেষ হয়েছে কিনা তারা বলতে পারবেন। আপনারা জানেন যে আগরতলা শহরে এখন ফ্ল্যাট বাড়ি নির্মিত হচ্ছে, বহুতল বাড়ি, জনসংখ্যা বাড়ছে, তার সঙ্গে সাযুজ্য রেখে জলের যেখান থেকে জলটা পাওয়া যাবে সেটাকে যদি বড় না করতে পারে, এবং যদি নতুন ধরনের সেখানে গভীর নলকূপ খনন করা, সোর্সগুলিকে কাজে না করতে পারে, সমস্যা হয়ে যাবে। আমি প্রশ্ন করে বলছি, বরমুড়াতে একটা প্লান্ট করবে, সেখানে রিজার্ভার নির্মাণ করে ওখান থেকে পাইপ লাইনে জল নিয়ে আসবে, অনেক কিছু ফলাও করে প্রচার করা যায়, তা কি হয়েছে, কতটুকু হয়েছে রাজ্যবাসী জানে না, এবং এখনো আগরতলাবাসীও জানে না। এটা আমার মনে হয় এটা কোনো প্রকার প্রকল্প হাতে নিয়েছে কিনা, হয়েছে কিনা এটা নেই। যদিও এটা খুব কঠিন, যত সহজে বলেছেন বিষয়টা কিন্তু অত সহজ না, কিন্তু সেটা এখন হয়নি, কিছু আমার নজরে পড়েনি, এবং আমাদের রাজ্যবাসী বা শহরের যারা আমাদের নাগরিক তাদেরও নজরে পড়েনি। এখন এই যে জনসংখ্যাটা বাড়ছে, তার সঙ্গে সাযুজ্য রেখে খাওয়ার জন্য ব্যবস্থা তো করতে হবে। এই যে ফ্ল্যাট বাড়িগুলো নির্মিত হচ্ছে এবং নতুন নতুন লোক সেখানে আসছে, এলাকার সংশোধিত হয়েছে, এবং এটা যদি ইমিডিয়েটলি ব্যবস্থা না হয় কঠিন হয়ে যাবে। সেই আরেকটা প্রকল্প এই বামফ্রন্ট সরকারের সময়টা আমরুত এসেছিল, 166 কোটি টাকার মতো স্যাংশন ছিল, টাকাও কিছু পাওয়া গিয়েছিল। এখানে কিন্তু পানীয় জলের এক্সটেন্ডেড এরিয়াতে পানীয় জলের রিসোর্স করার জন্য সেখানে টাকা ছিল। এই কাজটা কতটুকু সম্পূর্ণ হয়েছে, 1-2টা হয়তো বা বর্ষ হলো, বাকিগুলো তো আমাদের নজরে আসেনি। এবং এই হলো গিয়ে পানীয় জলের অবস্থাটা। এবং এখানে যদি দেখা যায় যে 65% এবং 35% ছিল 2A, এটা দিয়ে আমরা কিছু শহরটাকে পরিচ্ছন্ন রাখার কাজ করতাম, এটাকে করে দিয়েছেন 50-50 করে দেওয়াতে ম্যান পাওয়ার কমে গেছে, এখন তো কাজই পাচ্ছে না, 20-25 দিনে বেশি কাজ পাচ্ছে না 2A। এবং এখান থেকে যে টাকাটা থাকতো সেই টাকা দিয়ে কিন্তু শহরের এই যে গলি পথগুলো, কংক্রিটের যে রাস্তাগুলো, এই টাকা থেকে করা হতো। এবং এই টাকা যদি না আসে তাহলে সেখানে নতুন গলি পথ নির্মিত হবে না, গলি পথের রাস্তাগুলি খারাপ হয়ে সেগুলি মেনটেন্যান্সও করা যাবে না, এবং বহু রাস্তা খারাপ হয়েছে যেগুলো এখন কোনো মেনটেন্যান্স নেই। দুটো প্রকল্প ছিল, আগরতলা শহর অবস্থা খুবই খারাপ, জানেন, যানবাহনের সংখ্যা পাল্লা দিয়ে বাড়ছে, এগুলো দাঁড়াবে কোথায়? ওল্ড মোটর স্ট্যান্ড, পুরাতন মোটর স্ট্যান্ড যেটা, এটার একটা প্রকল্প ছিল স্মার্ট সিটির আওতায়। আমি দেখলাম মাত্র এটা কি ফাউন্ডেশন স্টোন দিয়ে করেছে, কে করবে প্রকল্প, কিভাবে হবে, কোথেকে আসবে অর্থ, এটা কিন্তু এখনো জানতে পারিনি আমরা। সেম এখানে বটতলা যে টিআরটিসি জায়গা আছে, এখানে কিন্তু পার্কিং একটা জোন করার কথা ছিল, মাল্টি স্টোরি বিল্ডিং করে এখানে কার পার্কিং ব্যবস্থা করা, বাইক পার্কিং এর ব্যবস্থা করা, ওল্ড মোটর স্ট্যান্ডও করা। এই প্রকল্পগুলো তেমন কোনো কিছু তারা এখনো করতে পারেনি। এটা যে স্মার্ট সিটির মধ্যে এগুলি সব করে ফেলেছেন, কি করে তারা বলছেন এটা বুঝতে পারলাম না। সেই আমরা যদি লক্ষ্য করি, জল নিষ্কাশনের সঙ্গে ব্যবস্থাপনা, এটা আরো বেশি উন্নত করার দরকার, কারণ আমি শহরে জল জমা যায়, সেগুলিকে 1-2টা পাম্প বসিয়েছেন, আরো কিছু পাম্প বসানোর প্রকল্প ছিল, সেটাও তারা করে উঠতে পারেনি। এখন এই যে 18টা জলাশয় ধরা ছিল, যে জলাশয়গুলি জবরদখল হয়ে গেছে, জলটা ব্যবহার করা যায় না, যেমন আপনারা জানেন ডিমসাগর আমরা করেছি, এরকম কুমাইটিরা এগুলো করেছি, এই ধরনের 18টি জলাশয় কিন্তু স্মার্ট সিটির মধ্যে ঢুকিয়ে সেটা করার কথা। কলেস্ট্রিলের এটা বোধহয় কাজ শুরু হয়েছে, বাকি একটা বোধহয় করেছে, বাকি যে 18টা জলাশয়ের মধ্যে বাকি জলাশয়গুলি কিন্তু এগুলিকে সংস্কার করে জলটাকে ব্যবহারযোগ্য করে তোলা, এবং সেখানে আবার
মানুষ যাতে হাঁটাচলা করতে পারে সেটাকে সাজিয়ে তোলার যে কাজ, এটা কিন্তু আমাদের নজরে পড়েনি, কিন্তু এটা 18টা জলাশয় সেখানে ধরা ছিল। কভার ড্রেন আপনারা জানেন যে বর্ডার গোলচক্কর থেকে ফায়ার সার্ভিস পর্যন্ত এটা আমাদের সময় কমপ্লিট হয়েছে। বাকি অংশটা আজকে 4.5 বছর উপর এখন পর্যন্ত বাকি অংশটা শেষ হয়নি, আপ টু ফায়ার সার্ভিস এই গোলচক্কর থেকে এই কাজটা এখনো তারা শেষ করতে পারেনি কভার ড্রেনে। এবং ফুটপাথগুলো একটু উন্নত করার কথা ছিল, সবগুলো শেষ করতে পারেনি। তাহলে পরিষেবার মান উন্নত হয়নি, কিন্তু ফিগুলো সেখানে বাড়িয়ে দিয়েছে। তাহলে তার সঙ্গে সাজুজ্য রেখে পরিষেবার মানটা উন্নত হওয়ার কথা, কিন্তু পরিষেবার মান উন্নত হয়েছে কিনা শহরবাসী সেটা বলতে পারবেন। এবং বিদ্যুতের উপরও সেখানে সেচ বসিয়ে দিয়েছেন। উড়ালপুল নির্মিত হয়েছে, বিবেকানন্দ ময়দানের পাশে দ্বিতীয় সেতু নির্মিত হয়েছে। এরপরে আগরতলাতে এই ধরনের কোনো প্রকল্প, একটা স্মার্ট সিটি মানে কি, এবং সেখানে ট্রাফিক ব্যবস্থাকে উন্নত করতে গেলে এই ধরনের প্রকল্প আরো 1-2টা ভাবা উচিত ছিল। এবং সেখানে ট্রাফিক ব্যবস্থা যাতে গাড়িগুলি যাতে স্মুথলি চলতে পারে, মানুষের যাতে কোনো অসুবিধা না হয়, এবং যাতায়াত ব্যবস্থা যাতে বিঘ্ন না ঘটে, সেটা মাথায় রেখে আর কোনো প্রকল্প কিন্তু আজ পর্যন্ত সাবমিট করেছে কিনা, স্যাংশন এনেছে কিনা রাজ্যবাসীর নজরে পড়েনি, এবং আগরতলাবাসীর নজরে সেটা আসেনি। কিসের ভিত্তিতে বলছেন? আপনারা জানেন যে এখানে উড়ালপুল নিয়ে অনেক কথাবার্তা হয়েছে, কিন্তু উড়ালপুল চলছে, এটা যে কতটুকু প্রয়োজন ছিল এখন কিন্তু সেটা উপলব্ধি করতে পারছে মানুষ। এবং বিবেকানন্দ ময়দানের পাশে দ্বিতীয় সেতু চালু হতো, সে সুবিধা হয়েছে। আবাসন বলছে 42,896টা এসছিল স্যাংশন, এটা আমাদের সময়। তখন আমরা কাজ শুরু করেছিলাম 34,055টা। এরপর দ্বিতীয় পর্যায়ে আরেকটা স্যাংশন আসে 27,529। এবং এই আবাসনগুলো যদি নির্মিত হতো, সকল মানুষ যদি আবাসনটা পেতেন, তাহলে আবাসনের সমস্যা বড় বেশি থাকার কথা ছিল না। এবং এইটাও কতটুকু হয়েছে তার হিসাবটা কিন্তু পরিষ্কারভাবে নজরে আসেন। যারা গরিব মানুষ, যারা আবাসন এবং সরকারি জায়গায় যারা বসবাস করে, সেই জায়গা যদি সরকারি কোনো কাজে না লাগে, যে লোকটা বসবাস করছেন সেখানে তাকে জমি বন্দোবস্ত দিয়ে দেওয়া, আবাসনের ব্যবস্থা করে দেওয়া এটা উচিত ছিল। এবং এখানে আরেকটা বিষয়, শৌচাগার, এটা আমরাই লড়াই করেছিলাম টিউবলার থেকে, 4,000 টাকা দিয়েছিলাম, আমরা বলছি নো, এটা যে হবে না। পরে এটাকে 12,000 করেছিল শৌচাগারের জন্য মানুষকে সাহায্য প্রদান করা। আপনারা জানেন যে আগরতলা শহরে এই যে কাটা খাল, এটার জন্য একটা প্রকল্প তৈরি হয়েছিল, ফাইনাল স্টেজে ছিল সেটা। কাটা খালটাকে পাকা করা হবে এবং সেটাকে পাকা করে উন্নত করা হবে, যাতে জল নিষ্কাশনী ব্যবস্থাটা শক্তিশালী হয়, নোংরা আবর্জনা যাতে সেখানে না জমে, পরিবেশটা যাতে ভালো থাকে, সেই দৃষ্টিভঙ্গিতে 100 কোটি টাকার উপরে খরচ হতে পারে একটা প্রজেক্ট তৈরি হয়েছিল। সেই প্রজেক্টটা কাজ শুরু হয়। তখন প্রশ্ন উঠেছিল যে কাটাখালের উপর এবং বাঁধের উপর যারা আছে গরিব মানুষ, এদেরকে কি করা হবে, তাদের সম্পর্কে তখন কথা হয়েছিল মাল্টি স্টোরি বিল্ডিং করে, বহুতল বাড়ি নির্মাণ করে তাদেরকে পুনর্বাসন দেওয়া। এই কাজটা কিন্তু আমরা হাতে নিয়েছিলাম। আপনারা জানেন গুর্খাবস্তি এলাকাতে বিবেকানন্দ আবাসন 256 পরিবার আমরা দিয়েছিলাম, জিবি এলাকার থেকে নিয়ে এসে, কুমারী ডিলের থেকে নিয়ে এসে 256 পরিবার। এবং রাধানগরে দিয়েছি আমরা 192 পরিবার, এবং জয়নগরে দিয়েছি 192 পরিবার। টোটাল 640টি পরিবারকে ফ্ল্যাট দেওয়া হয়েছে, বাড়ি না, ফ্ল্যাট পেয়েছেন তারা বহুতল বাড়ি করে। কিন্তু এই প্রায় 5 বছরের কাছাকাছি হয়ে গেছে, একটা বহুতল বাড়ি গরিব মানুষের জন্য, যারা বস্তিবাসী তাদের জন্য একটা ফ্ল্যাট বাড়ি স্যাংশন আনতে পেরেছেন একটা ফ্ল্যাট করে তাদেরকে পুনর্বাসন দেওয়ার জন্য। এই যে বাঁধটা এখন ফ্ল্যাট, আমাদের আগরতলা শহর কিন্তু ফ্ল্যাটের মধ্যে আছে, বাঁধ 17 কিলোমিটার বাঁধ। এই বাঁধের মধ্যে নাই করে 1,500-এর মতো পরিবার আছে, বাঁধের আশপাশ 1,500 আমরা সার্ভে করেছিলাম সেটা। এই যে 1,500 পরিবার যারা আছে তাদেরকে ফ্ল্যাট বাড়িতে ঢুকিয়ে বাঁধটাকে একটু উঁচু করতে হবে, তাকে উন্নত করতে হবে, কারণ বাঁধটা যাতে ফ্ল্যাটের হাত থেকে আগরতলা শহরকে রক্ষা করা যায়, বন্যায় যাতে বিধ্বস্ত না হয়। এবং সেখানে গিয়ে এই ফ্ল্যাট বাড়ি নির্মাণ করে গরিবদেরকে ঘর দেওয়ার যে কাজ, ফ্ল্যাট দেওয়ার যে কাজ, একটাও তো আনতে পারেনি, একটাও তো স্যাংশন এসেছিল আমাদের নজরে পড়েনি। তাহলে এই যে বস্তিবাসী যারা আছেন তাদের ব্যাপারটা কি হবে, এটা সম্পর্কে কোনো প্রজেক্ট তারা হাতে নিতে পারেনি এবং কাজও করেনি, এই লোকে অবস্থাটা। এবং শুনেছেন লাইট হাউস, আপনারা শুনেছেন, পট্টপুটিয়ে দেখেছি কি হয়েছে। এটা লাইট হাউস তো অ্যাকচুয়ালি যারা বস্তিবাসী তাদের জন্য না,
এটা হলো লোয়ার মিডল ক্লাস যারা, মানে নিম্ন আয়ী যারা, এই একটু আয়ের দিক থেকে যারা নিম্ন আয়ী, তাদের ক্ষেত্রে গিয়ে এটা করা হয়েছে। এবং এখানে লাইট হাউসের মধ্যে তো অ্যাকচুয়ালি যারা হকার বা গরিব মানুষ যারা আছেন, যারা বস্তিবাসী, তারা কিন্তু এই চান্সটা পাবে না, তাদের সেই অর্থও নেই, সেই টাকাও তারা দিতে পারবে না। এবং লাইট হাউসেরও কি অবস্থা সেটাও তো আমাদের এখন পর্যন্ত অস্পষ্টতায় ভুগছেন এই অবস্থাটা। এই পরিস্থিতি চলছে এবং সেখানে রাস্তাগুলো দখল হয়ে যাচ্ছে, ফুটপাথ দখল হচ্ছে, মোটর স্ট্যান্ডগুলোর খুব খারাপ অবস্থা, এবং আগরতলা শহরের যানবাহন যে এখন চলাচল করছে অবস্থা কিন্তু ভালো না। আপনারা বুঝতে পারছেন যারা নাগরিক আগরতলা শহরে বসন, পার্কিং দ্রুত ডিক্লেয়ার করবে, কারণ এটা 2016 সালে অলরেডি সেন্ট্রাল যে আইন, সেই আইনটা কার্যকরী হয়েছে এবং সেখানেই ঘোষণা করা আছে, নির্দিষ্ট করে বলতে হবে কোনটা হবে পার্কিং জোন, কোনটা হবে গিয়ে সেখানে এই যারা হকারে কাজ করেন হকারদের জন্য একটা জোন। সেই জোনটাকে করতে গেলে কমিটি থাকবে, একটা কমিটি সেটাকে চূড়ান্ত করবে। কমিটি মানে ওইখানকার নাগরিকদের প্রতিনিধি এবং যারা হকারি করেন তাদের প্রতিনিধি, সরকারি প্রতিনিধি, সেই কমিটি সেটা চূড়ান্ত করবেন এবং সেখানে তাদেরকে লাইসেন্স দিয়ে বসিয়ে দেবেন, এটা হলো নিয়ম। কিন্তু এটা না হয়ে আগরতলাতে কিন্তু এখন একটা সিস্টেম নেই। আপনারা দেখছেন কি অবস্থা এখন। এই যদি চলতে থাকে এই সমস্যাটা কিন্তু তীব্রতা বাড়বে। আমরা চাই একটা স্থায়ী সমাধান হোক এবং এটার জন্য একটা প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হোক। দরকার লাগলে আরো কিছু মার্কেট নির্মাণ করে সেটাকে একটা জায়গাতে এনে যাতে একটা নিয়ন্ত্রণে নিয়ে আসা যায় সেটা দেখা। আর তার সঙ্গে মোটর স্ট্যান্ডগুলিতে চলছে তোলাবাজি, অর্থ তুলছে এবং এমনকি ফুটপাথ থেকেও শোনা যাচ্ছে যারা ফুটপাথের দোকানদারি করে জিজ্ঞাসা করলে অনেক সময় বলে যে তাদেরকে নাকি টাকা দিতে হয়। টাকা মিউনিসিপ্যালিটি যদি নেয় সে এক কথা, সরকারিভাবে নিচ্ছে তা না, কিন্তু শোনা যাচ্ছে অন্যরা সেখান থেকে প্রতিদিন তাদেরকে কিছু দিতে হয়। এটা কেন হবে? এ তো একটা সিস্টেম, এটা পদ্ধতি না। মোটর স্ট্যান্ডগুলোতে 3টা মোটর স্ট্যান্ড এখানে আছে, নতুন কোনো মোটর স্ট্যান্ড তারা নির্মাণ করেনি। এগুলিকে আপনারা জানেন যে এই যে নাগেরজোলা মোটর স্ট্যান্ড, এটা শেষ হওয়ার কাজ ছিল, এটা 6 মাসের কাজ ছিল, আজও নাগেরজোলা মোটর স্ট্যান্ডের কাজটা শেষ হয়নি। এটা এনএসসি প্রজেক্ট, টাকাও এসছে, টাকাও ছিল, কিন্তু আজও সেখানে নাগেরজোলা মোটর স্ট্যান্ডের কাজটা শেষ হয়নি। সেম রাধানগর কমপ্লিট হয়েছিল এবং চন্দ্রপুর কমপ্লিট হয়েছিল। সেখানে যে এই স্ট্যান্ডগুলোর থেকে যে আয়টা আসছে, আগে তো একটা সোসাইটির মাধ্যমে থাকতো, এখন তো সেখানে কিছু নেই, যার যেমন তুলছে তার যেমন খরচ করছে, একটা অব্যবস্থা চলছে। এই হলো গিয়ে স্মার্ট সিটির অবস্থা, যে তারা যেটা বলছে আগরতলা শহরের উন্নয়নে সবকিছু করে ফেলেছেন, এটা কিসের ভিত্তিতে বলছেন এবং সেটা আমরা বুঝতে পারছি। এবং মানুষকে বিভ্রান্ত করার জন্য, ভোটের আগে প্রজেক্ট দেওয়ার জন্য, মানুষকে বিভ্রান্ত করার জন্য এগুলো বলছেন। মানুষের যে অভিজ্ঞতাটা কি, মানুষ অভিজ্ঞতা কিন্তু সেই কথা বলে না, কারণ উন্নয়নটা আগরতলা শহরে যে গতিতে চলছিল আগে, সেই গতি স্তব্ধ হয়ে গেছে। একমাত্র গতি হলো একটাই, যে ভাঙচুর করার ক্ষেত্রে গতিটা আছে, তাদের ভাঙচুর করার ক্ষেত্রে গতিটা আছে, আর অন্য কোনো ক্ষেত্রে তাদের গতি নেই। সেই গতিটা এখন নেই, আমরা যেটা দেখছি, এবং এই অবস্থা। একদম সঠিক একটাই, আমরা আমাদের গণধর্নার কাজ শুরু করব। আপনারা যারা এখনো দূরে আছেন আসন গ্রহণ করার জন্য আমি যৌথ কমিটির পক্ষ থেকে সকলকে বিনীতভাবে অনুরোধ করছি। এখনো যারা মঞ্চের ভেতরে এসে আপনারা সবাই আসন গ্রহণ করুন এবং আমরা কিছুক্ষণের মধ্যেই আমরা আমাদের গণধর্নার কাজ। বন্ধুগণ, এই গণধর্না আন্দোলনে সামিল হয়েছেন। আমি যৌথ গণধর্না, আপনারা জানেন যে পুরাতনের শ্রমিক কর্মচারীরা দীর্ঘদিন লড়াই আন্দোলন করে আসছে। তাদের ন্যায্য পাওনা যে 1/1/1996 থেকে অন্যান্য পিএসসির মতো তাদের বেতন ভাতাটা হয় নাই, সেই কারণে লড়াই আন্দোলন করে আসছে। এবং এই বিষয়তে আমরা সুপ্রিম কোর্ট, হাইকোর্ট সবগুলি কোর্টে আমরা মামলা করেছি, মামলাতেও আমরা জিতেছি। পরবর্তীকালে এই রাজ্যের সরকার এই মামলার বিরুদ্ধে পুনরায় অ্যাপিল করেন, সেই অ্যাপিলেও আমরা জিতেছি।
এবং গত 21শে সেপ্টেম্বর সেই অ্যাপিল মামলার রায় বেরিয়েছে। সেখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের যে বিচারপতিরা যে রায় দিয়েছেন সেটা মেনেই ত্রিপুরা জুট মিলের শ্রমিক কর্মচারীদের বেতন ভাতা এগুলি 1196 থেকে অন্যান্য পিএসসির মতো দেওয়া হোক। কিন্তু আমরা দেখছি ইতিমধ্যে সরকার আবার এটাকে না দিয়ে এটাকে গড়িমসি করে এটা তালবাহানা করে না দেওয়ার জন্য তারা ষড়যন্ত্র চলছে এবং তারা আবারও পুনরায় অন্য পথে হাঁটার চেষ্টা করছে। তাই আমরা শ্রমিক কর্মচারীরা আমরা যৌথ আন্দোলন কমিটির মাধ্যমে আমরা তো বসে থাকতে পারি না। তাই আজকে আমরা এই গণধর্নার আয়োজন করেছি সরকারকে জানান দেওয়ার জন্য। আমরা এই গণধর্না থেকে 5 জন প্রতিনিধি আমরা রাজ্যের প্রশাসক চিফ সেক্রেটারি তার কাছে আমরা আমাদের যে এই গণধর্নার যে বিষয়বস্তু তার মেমোরেন্ডাম আমরা ওনার হাতে তুলে দেব এবং এই হাতে তুলে দেওয়ার সাথে সাথে আমরা ওনাকে জিজ্ঞেস করব যে আমাদের যে ন্যায্য প্রাপ্তি ন্যায্য পাওনা এটা সম্পর্কে গভর্নমেন্টের কী দৃষ্টিভঙ্গি আছে সেই দৃষ্টিভঙ্গি আমরা বুঝতে চাই। কিন্তু এখনও পর্যন্ত দেখা গেছে যে সরকার আমাদের সঙ্গে কোনো আলোচনা করেনি। ইতিমধ্যে আমরা সরকারের কাছে অনেক চিঠিপত্র আমরা দিয়েছি, কিন্তু চিঠিপত্র দিলেও সরকার এখনও পর্যন্ত সেই চিঠিগুলি কোনো সদুত্তর আমাদের কাছে দেয়নি। ফলত আমরা গণধর্নায় যেতে বাধ্য হয়েছি। আমরা আজকের গণধর্নার পরেও আমরা জানতে চাইব ওনারা কী করতে চাচ্ছেন, কী করবেন। যদি আমরা কোনো সঠিক উত্তর যদি না পাই তাহলে আগামী দিনে আমরা এর চাইতেও বৃহত্তর আন্দোলনে আমরা সামিল হব। এই প্রতিজ্ঞা নিয়েই আমরা আজকে গণধর্নায় বসব। ত্রিপুরা সরকারি কর্মচারী ফেডারেশনের আহ্বানে আজকের যে সাংবাদিক সম্মেলন এই সভায় উপস্থিত সম্মানীয় চেয়ারম্যান শ্রীযুত রঞ্জিত দাস মহোদয়, উপস্থিত আছেন যুগ্ম কনভেনার শ্রী প্রদীপ ভৌমিক মহোদয়, উপস্থিত আছেন ট্রেজারার শ্রী শঙ্কর পাল মহোদয়, উপস্থিত আমার প্রিয় সাংবাদিক ভাইয়েরা, সবাইকে সংগ্রামী অভিনন্দন এবং ধন্যবাদ জানিয়ে আমি এক দিবসীয় কনভেনশন সম্পর্কে 2-4টি কথা বলছি। আমরা আগেও সাংবাদিক সম্মেলন করে আপনাদের কাছে আমরা তুলে ধরেছিলাম যে আগামী দিনে আমরা একটা কনভেনশনের মধ্য দিয়ে আমাদের 16 দফা দাবিকে সামনে রেখে আমরা একটা কনভেনশন অনুষ্ঠিত হবে রবীন্দ্র শতবার্ষিক ভবনের 2 নং হল গৃহে। ওই কনভেনশনে আমাদের একটা শক্তিশালী কমিটি গঠিত হবে এবং এই রাজ্যের সকল অংশের শিক্ষক কর্মচারীদের যে অর্থনৈতিক বঞ্চনা সেই বঞ্চনা নিয়ে আমরা আগামী দিনে আমরা এই বৃহত্তর আন্দোলন কর্মসূচিতে আমরা অবতীর্ণ হব। এবং আপনারা জানেন এই রাজ্যের বিজেপি আগে একটি সরকার ইলেকশন আগ মুহূর্তে এবং তাদের যে ভীষণ ডকুমেন্ট ছিল সেই ডকুমেন্টে কর্মচারীদের যে 2016 ইংরাজি সন থেকে যে এরিয়ার সহ 7ম বেতন কমিশন প্রদান করার যে ঘোষণা দিয়েছিল, আজকে প্রায় 7.5 বছর অতিক্রান্ত এই সময় পর্যন্ত এই রাজ্যের সর্বস্তরের কর্মচারী সমাজ আবারও অর্থনৈতিকভাবে বঞ্চিত হয়েছেন এবং তারা যে প্রতিশ্রুতিগুলি দিয়েছিল সেই প্রতিশ্রুতিগুলির মাত্র আংশিক 0.42 ফ্যাক্টর তারা পূরণ করেছে। আর বাকি যে আমাদের যে সমস্ত ভাতাগুলি অর্থাৎ গ্র্যাচুইটি, হাউস রেন্ট, বিভিন্ন যে ভাতাগুলি 7ম বেতন কমিশনের সে ভাতাগুলি আজকের এই রাজ্যের যারা পেনশনে চলে গেছে তারা এই বঞ্চনা নিয়ে তারা বাড়িতে চলে গেছেন। তাদের আশা আকাঙ্ক্ষা মধ্যে জল ঢেলে এই সরকার আমাদেরকে প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছে আর আমরা বঞ্চিত হতে হতে সবাই অবসরে চলে যাচ্ছি। এই বঞ্চনাগুলি দূরীকরণের জন্য ত্রিপুরা সরকারি কর্মচারী ফেডারেশন আগামী 20 নভেম্বর রবীন্দ্র শতবার্ষিক ভবনে যে এক দিবসীয় যে কনভেনশন অনুষ্ঠিত হবে এই কনভেনশনে আমাদের শক্তিশালী একটা কমিটি গঠিত হবে এবং এই কমিটি আগামী দিনে
এই সকল অংশে শিক্ষক কর্মচারীদের বঞ্চনা দূরীকরণের জন্য আমরা বৃহত্তর আন্দোলন কর্মসূচি আমরা গ্রহণ করব। এই জায়গাতে আমরা আজকের এই সাংবাদিক সম্মেলনে এই প্রতিশ্রুতি আমার রইল আপনাদের কাছে, আপনাদের মাধ্যমে। কতজন সম্মেলনে অংশগ্রহণ করবে? প্রায় 5 শতাধিক কর্মচারী, 5 শতাধিক কর্মচারী আমাদের এই সম্মেলনে অংশগ্রহণ এবং বিভিন্ন আমরা এই এক দিবসীয় যে কনভেনশন, সেই কনভেনশনকে আমরা ভিত্তি করে যে আমরা যে সমস্ত মহকুমা ভিত্তিক যে আমরা সফর করেছি, সেই সফরে আমাদের মহকুমা ভিত্তিক সমস্ত কর্মচারীদের আমরা ব্যাপক সাড়া পেয়েছি। তারা সমস্ত মহকুমা থেকে আমাদের এই এক দিবসীয় কনভেনশনে তারা আমাদের এই কনভেনশনে এসে উপস্থিত হয়ে এই কনভেনশনকে সাফল্যমণ্ডিত করে গড়ে তুলবে। ত্রিপুরা গভর্নমেন্ট এমপ্লয়িজ ফেডারেশনের উদ্যোগে আজকের যে সাংবাদিক সম্মেলন, সেই সম্মেলনে উপস্থিত আমার সাংবাদিক বন্ধুরা, ফেডারেশনের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি সংগ্রামী অভিনন্দন। ত্রিপুরা সরকারি কর্মচারী ফেডারেশন এই রাজ্যে অন্যতম ঐতিহ্যবাহী কর্মচারী সংগঠন। এই সংগঠন তার জন্মলগ্ন থেকেই রাজ্যের সর্বস্তরের সরকারি, আধা সরকারি ও অনিয়মিত কর্মচারীদের জন্য নিরলস লড়াই সংগ্রাম করে আসছে। দীর্ঘ 25 বছরের বাম শাসনে রাজ্যের কর্মচারীরা সারা দেশের নিরিখে সর্বনিম্ন বেতনভোগ কর্মচারীতে পরিণত হয়েছে। এর ফলশ্রুতিতে 2018 এর বিধানসভা নির্বাচনে পরাস্ত হয় সিপিআইএম নেতৃত্বাধীন বামপন্থ সরকার। ক্ষমতায় অধিষ্ঠিত হয় বিজেপি আইপিএফটি জোট সরকার। কর্মচারী কোল বিজেপি ও সরকারের মিথ্যে প্রতিশ্রুতিতে ভেবেছিল হয়তো তাদের ভাগ্যের চাকা এবার ঘুরবে, কিন্তু বিগত 4.5 বছরের বিজেপি শাসনে মোহভঙ্গ হয়েছে শিক্ষক কর্মচারীরা আজও পায়নি বহু চর্চিত 7ম কেন্দ্রীয় বেতন কমিশনের সুপারিশ অনুসারে বেতন ভাতা। দেশের বিভিন্ন রাজ্যের সরকারি কর্মচারীরা ৩৫% মহার্ঘ রিলিফ পেলেও রাজ্যের শিক্ষক কর্মচারীরা ও পেনশনাররা পাচ্ছেন মাত্র 8% মহার্ঘ ভাতা। সারা রাজ্যে প্রায় 40,000 অনিয়মিত কর্মচারী অত্যন্ত আর্থিক অনটনের মধ্য দিয়ে জীবনযাপন করছে। পূর্বতন সরকারের আমলে 10 বছর চাকুরির পর এক নিয়মিত বেতনক্রম পাওয়ার অধিকারী হতেন। বর্তমানে বিজেপি সরকার সেই সুযোগটুকু কেড়ে নিয়েছে। সর্বশিক্ষা শিক্ষকদের নিয়মিত করার প্রতিশ্রুতি পালন করেনি এই সরকার। পিএসইউ এর কর্মচারীদের সরকারের কর্মচারী নেই পেনশন প্রদান নিয়েও কোনো সিদ্ধান্ত হয়নি। এই অবস্থায় ত্রিপুরা সরকারি কর্মচারী ফেডারেশন নীরব দর্শকের ভূমিকায় থাকতে পারে না। তাই রাজ্যের শ্রমিক শিক্ষক কর্মচারীদের ন্যায্য দাবি আদায়ের লড়াইকে আরো ব্যাপক শক্তিশালী করার লক্ষ্যে আগামী 20 নভেম্বর 2022 তারিখে আগরতলা রবীন্দ্র শতবার্ষিক ভবনের 2 নং সভাগৃহে ত্রিপুরা সরকারি কর্মচারী ফেডারেশন পোস্ট অফিস ভবনের এক দিবসীয় কনভেনশনের উদ্বোধন করবেন প্রদেশ কংগ্রেস সভাপতি শ্রী বিরোধী সিনহা মহাশয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডক্টর অজয় কুমার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সর্বভারতীয় কংগ্রেস কমিটি, ও শ্রী সুদীপ রায় বর্মন মহোদয়। মাননীয় সদস্য ত্রিপুরা বিধানসভা প্রধান বক্তা হিসাবে উপস্থিত থাকবেন শিক্ষাবিদ তথা বরিষ্ঠ শিক্ষক কর্মচারী নেতা শ্রী শান্তিরঞ্জন দেবনাথ মহাদুর। সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রী সমীর রঞ্জন বর্মন ও প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি শ্রী গোপালচন্দ্র রায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শ্রীমতী জারিতা লাইটপাং, সম্পাদিকা সর্বভারতীয় কংগ্রেস কমিটি, ও শ্রী আশিস কুমার সাহা, প্রাক্তন বিধায়ক ত্রিপুরা বিধানসভা। কনভেনশনের সভাপতিত্ব করবেন ত্রিপুরা সরকারি কর্মচারী ফেডারেশনের পোস্ট অফিস ভবনের সভাপতি শ্রী সুশান্ত সেন চৌধুরী। রাজ্যের শ্রমিক শিক্ষক কর্মচারী আন্দোলনকে বেগবান করার লক্ষ্যে উক্ত কনভেনশনে দলে দলে যোগদান দেবার বিনম্র আবেদন জানাচ্ছে ত্রিপুরা সরকারি কর্মচারী ফেডারেশন। জয় হিন্দ, বন্দে মাতরম। 10,323 চাকরিচ্যুত শিক্ষকদেরও সমস্যার সমাধান করেনি এই সরকার। এডহক প্রমোশনের নামে করা হচ্ছে চূড়ান্ত ধোঁকাবাজি। নেই বেকারের কর্মসংস্থানের কোনো উদ্যোগ। অত্যন্ত অন্যায়ভাবে টেট উত্তীর্ণ শিক্ষকদের নিয়োগ করা হচ্ছে স্থির বেতনে। কর্মচারীদের আন্দোলনের অধিকার বলণ্ঠিত। বহু চর্চিত আছে দিন, আজ আতঙ্কের দিন। অতিরিক্ত মূল্যবৃদ্ধির জাটাকলে গরিব ও নিম্ন মধ্যবিত্ত মানুষের
জীবন হয়ে উঠেছে দুর্বিষহ। নেই জীবন ও সম্পত্তির নিরাপত্তা, নেই বাক স্বাধীনতা। রাজ্যের প্রায় 15 লক্ষ শ্রমজীবী মানুষের জীবন জীবিকা প্রশ্নের মুখে। হ্যাঁ, দাঁড়া না বুমরা একটু ফটো তো না একটা ছবি একটা ছবি 10 টাকা দিছি সব সামনে আরে তাহলে দাও না ফটো তুলতে ফটো দিলে টাকা দাও তুলো তো দিছি হলো কাম দিরা ন তুলো আমার ব্যাগ বড় আসলে লোক সারা থাকবে তো আমার ব্যাগ বড় আসলে লোক সারা থাকবে তো। গুড আফটারনুন। আমাদের এখানে একটা কেস রেজিস্টার হয়েছিল 169/2022 নতুননগর বাজার মানে একটা যে ফায়ারিং ইনসিডেন্ট হয়েছিল। এর মধ্যে ফার্স্ট ডেতে এফআইআর দুজন এপি অ্যারেস্ট হয়েছিল, সন্তোষ দাস আর প্রভাকর ঘোষ। এই কেসটার মধ্যে বাকি যে আসামে এফআইআর ছিল তারা লাগাচ্ছিল। এর মধ্যে কিছু কিছু তো আমাদের ইনভেস্টিগেশন চলছে, কিছু নাম আসছিল, ওদের বাড়িতে রেড কন্টিনিউসলি হচ্ছিল, কিন্তু ওরাও সব মানে রেসপন্ডিং। তো ফাইনালি কালকে একটা খবর এসেছে যে এদের মধ্যে এফআইএম এপি এই এলাকাতে দেখা গেছে। তো অ্যাকর্ডিংলি আমি ওসিপিএস সুকুমারতে সেকেন্ড ওসিপি জামাতে আমরা টিভি করে কালকে মাঝরাত্রিতে চিনহানির শ্মশান যে আছে কালী মন্দিরের পিছনে মানে দুজনকে আটক করেছি। এর মধ্যে এফআইএম এপি সন্দীপ কর এলাস আকাশ, বাবার নাম সজলকর, বয়স 27, চিনহানির পিএস এয়ারপোর্টে বাড়ি। তো এফআইএম এপি হচ্ছে ওনাকে অ্যারেস্ট করা হয়েছে। ওনার সঙ্গে পরিতোষ দাস উনি অ্যারেস্ট হয়েছে, প্রান্তোষ দাস। তো ওনার প্রান্তোষ দাস, বাবার নাম পরিমল দাস, ও চিনহানি থানায় পড়ছে। প্রান্তোষ দাসের কাছ থেকে এই সফিস্টিকেটেড একটা পিস্তল, একটা ম্যাগজিন, একটা লাইভ রাউন্ড হচ্ছে। রাউন্ডটা দেখে সেম রাউন্ড বোঝা যাচ্ছে যেটাতে মানে ফায়ারিং হচ্ছে। এটা আমরা এখন এফএসএল পাঠাবো, পাঠিয়ে এই পিস্তল দিয়ে এই ইনসিডেন্টটা হয়েছে কিনা এটা এখন থেকে এভিডেন্স আসবে। এখন প্রিলিমিনারি ইন্টারোগেশনের মধ্যে যা বুঝলাম যে ওই যেটা লাস্টে বলা হয়েছিল যে ইন্টারনাল নেগোসিয়েশন নিয়ে গ্যাঙ্গা ছিল। আর যে ভিকটিম আছে হরিপদ দাস, সঞ্জয় দাস আর সন্তোষ দাস, এরা সব এক গ্যাঙ্গে ছিল। এক গ্যাং থেকে আরেক গ্যাং এদিক ওদিক হতে থাকে। এর মধ্যে পার্সোনাল লাইব্রেরিও আছে। এটাতেই এই মানে সূত্রপাত এই ঘটনা। এখন তো জাস্ট স্টার্ট হচ্ছে। আমরা রিমান্ড চাইবো আজকে ফরওয়ার্ড করে। তো অ্যাকর্ডিংলি রিমান্ডের মধ্যে আরও তথ্য আর আরও কে যুক্ত আছে এটা বেরিয়ে আসবে। তো ওরা নিজেরাই কনফিউজ করেছে যে এইটাই ব্যবহার হয়েছে। এটা তো ফরেন্সিক ল্যাব দিয়ে প্রুভ হবে এক্স্যাক্টলি ব্যাপারটা। একটা লাইভ রাউন্ডও পাওয়া গেছে, তো যেটা ক্রাইম ফেসে মনে হচ্ছে যে সেম ক্যালিবারি যে ক্যালিবারে হাতিয়ার ব্যবহার হচ্ছে। এখন আমরা ইন্টারোগেশনে দেখি এগিয়ে আসছে। এখনও 1 মান্থ তো এই কেসটা হয়নি, ভেরি প্রাইমারি স্টেজ, বাট মেজর অ্যাচিভমেন্ট বিকজ ওয়েপেন অফারস প্রবলি আমরা রিকভার করে নিয়েছি। আগে যদি কিছু এর মধ্যে আপডেট থাকে তো যেটা আপনাদের জানার মতো জানাবো। তোগুলো হয়েছিল পেয়েছি, সেটা দেখে মনে হচ্ছে যে সেম রাউন্ড, মানে সিমেট্রিক্যাল রাউন্ড। টাইপ কি আছে এটা? টাইপটা অ্যাকচুয়ালি 9mm তো না, ঠিক তার ছোট সাইজটা 7.38 বা এরকম 7.62 কাছাকাছি। অ্যাকচুয়ালি কোনো এখন এটা দ্যাট উইল বি মানে ডিটারমাইন্ড বাই দ্য ফরেনসিক ল্যাব। স্যার এমনি যে ওয়েপনটা রিকভার হয়েছে সেটা মেড কোথায়? sophisticated but locally made. স্যার তার বাড়ি কি আগরতলা মানে চিনাইহানি এলাকা? এয়ারপোর্ট থানা। থ্যাংক ইউ। আগে যাদেরকে
ওয়াই উমেন পিএসএ একটা রিটেন কমপ্লেন আইছে যে কমপ্লেনেন্ট হইল বনা তাঁতি ওয়াইফ অফ লেট মহেন্দ্র তাঁতি বাড়ি ইস্ট সোনাতলা ওয়াইয়ের আন্ডারে যে ওনার গ্র্যান্ড ডটারে নাকি ধর্ষণ করা হয়েছে এরকম অভিযোগ পাড়া প্রতিবেশীর দ্বারা। পাড়া প্রতিবেশী ওনার নাম বাসুদেব তাঁতি, বাবার নাম হাতিয়ার তাঁতি, সেন্ডুকালী। তো অ্যাকর্ডিংলি ওনার রিটার্ন কমপ্লেনের বেসিস আমরা কেস রেজিস্টার করছি। কেস 2022 খোয়াইমেন কেস, কেস নাম্বার 1 ডেটেড 17/11/2022 আন্ডার সেকশন 376 AB IPC অ্যান্ড 4 অফ পক্সো। অ্যাকর্ডিংলি অ্যাকিউজড পার্সনকে আমরা অ্যারেস্ট করেছি, এখন ইনভেস্টিগেশন চলছে। ঘটনা কি হয়েছে ঘটনা? হঠাৎ করে ওই শিববাড়ি একদম ছোট একটা বাইরে আটকে রাখতে আমরা গেছি, হঠাৎ করে মার দিতে শুরু করি। কোন জায়গা? শিববাড়ি, গ্রামের শিববাড়ি। গামাই বাড়ি শিববাড়ি? কতজন মিলে মারছে? অনেকজনই হয় না ওই জায়গাতে। তোমার বাইরে কেড়ে আটকে রাখছিল? ওই হের বাইরে কেলি আটকে রাখছিল? কেড়ে কইতে পারি না, আমরা কোন করতে গেছি যা মাত্র দিয়ে হেরা অনেকজন খারে দিচ্ছে, অনেকজন 50-60 জন নিব এই জায়গাতে অ্যাটাক করছে। ওই জায়গাতে আমার ময়লা তো ময়লা লেগে গেছে। কি কারণে এটা? কি আগের কোনো শত্রুতা? আমি বুঝতে হঠাৎ ছোট ভাই হের ভাই সিঞ্চনি কি করে? সিনচি লোক সিনচি আমরা কত পয়সা কাছে কইছে। কতজনের নাম কইছো? আমরা কইছি অনেকজন। কতজন হইব আনুমানিক? সবার নাম তো জানি না, সঠিক কয়েকজন যার নাম জানি হ্যাঁ দেখছি। 4 জনের নাম? দাদার নাম দেখতে পেয়েছি। কি তোমরা কিছু কি চিন্তাই টিন্তাই করছে নি? কিছু নিছে নি তোমরা থেকে? আমার মোবাইলটাতে আসলো, মানে মোবাইলের ভিতরে টাকা আসলো স্যার, মোবাইলের কাবারের ভিতরে এটা আসলো। তোমার নাম কি? আমার নাম সাধন। যারা আক্রমণ করছে তারা কেউ নাম জানো নি? নাম সুদীপ চৌধুরী। একজনের নাম জানো? একজন নাম জানো। আমি মুক্তি না। এখন কই আইছো? এখন আমি থানায় আসলাম। অভিযোগ করছো? স্বর্ণকমল জুয়েলার্স নবনিবাগী কাইসা পান্ডা সংচাখা আবং খান ধনতেরাস ধন সমৃদ্ধি।
অফারটা কিন্তু শুরু হয়ে যাচ্ছে 17 অক্টোবর থেকে 26 অক্টোবর। আপনার জন্য থাকছে এভরি পারচেসে গিফট হ্যাম্পার্স, এছাড়া ডেলি মেগা লাকি ড্রয়ে আছে দুটো স্বর্ণের গোল্ড কয়েন, প্রত্যেক পারচেসে আছে স্বর্ণের মুদ্রা। Tei asa baya ko narogara jago mani manai rangchak ni bainawo 25% ke discount tei hira ni bainawo tongo 100% discount asa yako mega lucky draw bo tongnai abun logiwo hangkhe narok kechang rangchak slai ketal horma ganang rangchak ni manai abo bo mani manai tei noroni bagai tebo kaham kam sokat boro jagna। স্বর্ণকমল হচ্ছে আমার একটি প্রিয় ব্র্যান্ড। Anibo hangkaki norok tamo wanshuktong jeng kita thang tongo swarnakomal jewelers norogo jotano phaibedi dhanteras dhan samriddhi flo। নমস্কার। সবাইকে নমস্কার। যতনা কলঙ্কা শুভ অপরাহ্ন। 17তম আঞ্চলিক যে সরস মেলা, সেই মেলায় আজকে যে উদ্বোধনী অনুষ্ঠান, সেই উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চে উপস্থিত আছেন আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের মাননীয় মেয়র শ্রী দীপক মজুমদার মহোদয়, উপস্থিত আছেন সভাধিপতি পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের শ্রীমতী অন্তরা দেব সরকার মহোদয়, উপস্থিত আছেন এই অত্র এলাকার সবার প্রিয় মাননীয় বিধায়িকা শ্রীমতী মিমি মজুমদার মহোদয়া। তাছাড়া একটু আগে এখানে যিনি বক্তব্য রাখলেন আমাদের ত্রিপুরা সরকারের স্পেশাল সেক্রেটারি আরডি ডিপার্টমেন্টে ডক্টর সন্দীপ আর রাথোর, এবং এই ওয়েস্ট ডিস্ট্রিক্টের মাননীয় ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর শ্রী দেবপ্রিয় বর্ধন। তাছাড়া এখানে উপস্থিত আছেন সিইও শ্রীমতী স্মিতা মল আইএস, ত্রিপুরা রুরাল লাইভলিহুড মিশনের, এবং আমার মিডিয়া বন্ধুরা, এবং উপস্থিত এখানে যারা এসএসজি গ্রুপের সমস্ত বোনেরা এখানে উপস্থিত আছেন, এবং এই সরস মেলা উপলক্ষে যারা যুক্ত আছেন এবং এসএসজি গ্রুপের সাথে যারা যুক্ত আছেন, সবাইকে আমি ত্রিপুরা সরকারের তরফ থেকে হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। একটু আগে এখানে ডিটেলস কথা হয়েছে যে কিভাবে আমাদের প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যেটা চেয়েছিলেন যে মায়েদের যে সশক্তিকরণ এবং আর্থিকভাবে যে সশক্তিকরণের যে বিষয়টা, সেটা কিন্তু আজকে এই টিআরএলএম এর উদ্যোগে যে সরস মেলা এখানে হচ্ছে, তার খানিকটা আমরা কিন্তু তার ঝলক আমরা দেখতে পেয়েছি। আমরা সবসময় জানি সমাজের প্রায় 50% আমাদের বোনেরা মারা আছেন, কিন্তু এতদিন ধরে আমরা দেখেছি যে কোনো সরকার বা কোনো এই ধরনের নেতা আমরা পাইনি যে ওনাদেরকে সশক্তিকরণের বিষয়টা কোনোদিন ওনাদের থেকে আশা আমরা করিনি এবং দেখতেও পাইনি। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আসার পর থেকে যেভাবে গ্রামে গঞ্জে, কারণ আমাদের প্রায় 75% সারা ভারতবর্ষে মানুষ গ্রামাঞ্চলেই বসবাস করে, তো সেই জায়গায় গ্রামাঞ্চলে তাদের যদি মান উন্নয়ন এবং আর্থিকভাবে সচ্ছলতা সেটা যদি হয়, তাহলে তো দেশের এবং প্রদেশের উন্নতি অবশ্যম্ভাবী। এবং সেই দিশায় আমাদের যে ডাবল ইঞ্জিনের সরকার আমরা বলি, আমাদের মোদিজির যে সরকার, সেন্ট্রাল গভর্নমেন্ট এবং আমাদের সরকার, সেই দিশায় আমরা কাজ করছি। এবং
আমি এখানে কয়েকটা ডাটা আপনাদের সামনে তুলে ধরতে চাইছি যে এই সরকার আসার আগে এবং আমাদের সরকারে যে রুরাল উইমেন মেম্বার্স এসএইচজি গ্রুপে কিভাবে তার সংখ্যা বেড়েছে। 2017-18-তে আমরা দেখেছি, 17 এবং 18-তে ফাইন্যান্সিয়াল ইয়ার, মানে এর আগের থেকে আপ টু 2017-18 আগের যে সরকার ছিল, উইমেন মেম্বার ছিল এসএইচজির মাত্র 39,824। আর আমাদের এই সরকার যখন প্রতিষ্ঠিত হয় 2018-19 থেকে আজকের এই 2022-23 যে ফাইন্যান্সিয়াল ইয়ার, সেখানে 3,45,000 আমাদের উইমেন বোনরা যারা আছে, মহিলারা যুক্ত হয়েছে। তাহলে কত পার্সেন্টেজ ইনক্রিজড হলো? 8.66 টাইমস বেড়েছে, প্রায় ধরুন 8.5 ভাগ বেড়ে গেছে। কোনোদিন আমরা সেটা ভাবতেও পারিনি। এসএইচজি গ্রুপের যে গ্রুপ, সেলফ হেল্প গ্রুপ হয়েছে, সেটা 2017-18 পর্যন্ত ছিল 4,153। সেই জায়গায় এই 5 বছরে, 4.5 বছরের জাস্ট একটু বেশি, এই কয়েক বছরে আমাদের এই সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর 4,153 থেকে বেড়ে 38,657 হয়েছে। তো কত টাইমস বাড়লো? প্রায় 9.5 ভাগ, 9.30 টাইমস বেড়েছে। কত ডিফারেন্স কোনোদিন ভাবা যায় না। আমরা যে এসএইচজিদের জন্য যে রিভলভিং ফান্ড আমরা দিই, তাদের কাজকর্ম যাতে অসুবিধা না, আর্থিকভাবে সাহায্য করা, সেটা 2017-18 পর্যন্ত আগের যে সরকার ছিল মাত্র 32.67 করোড় খরচ করেছে। আর সেই জায়গায় আমাদের সরকার এই 4.5 বছর একটু বেশি খরচ কত করেছে? 347.61 করোড়। কোথায় ছিল 32.67 করোড়? আর সেই জায়গায় এই সরকার খরচ করেছে 347.61 করোড়। তাহলে কত কত টাইম বাড়লো? 10.5 টাইমস বাড়লো। ব্যাংক লোন যেটা ডিসবার্স করা হয়েছে রুরাল উইমেন যারা আছে এসএইচজি গ্রুপে, 17-18-তে ওনার এত বছর সরকারি থাকাতে, সরকার পরিচালনার থাকার সত্ত্বেও মাত্র 4.96 করোড় মাত্র খরচ করেছে। আর সেই জায়গায় আমাদের এই কয়েক বছরে আমাদের এই সরকার 560.37 করোড় এই ব্যাংক লোন এসএইচজি যে গ্রুপ আছে আমাদের বোনেদের দেওয়া হয়েছে। তাহলে কত টাইমস বাড়লো? 112.00, অর্থাৎ 11 টাইমস বাড়লো। আমাদের যে সরকার যেটা মুখে যা বলে তা যে করে, তার একটা ডাটা আপনাদের সামনে তুলে ধরলাম। এতদিন ধরে আমরা দেখেছি খালি কথাই বলে, আর কথাটাও অনেকটা আত্মশিল্প ত্রিপুরাতে তৈরি হয়নি, কিন্তু কথা শিল্পীর কিন্তু কারখানা ওনারা তৈরি করেছিলেন। তাত্ত্বিক কথা কিন্তু খুব ভালোভাবে বলতেন। আর আমরা কথাটা হয়তোবা সেদিন তাদের মতো বলতে পারি না হয়তোবা, কিন্তু আমরা যে কাজে সেটা কিন্তু আমরা দেখাই। তার একটা দৃষ্টান্ত আপনাদের সামনে তুলে ধরলাম যে অ্যাকশন ইজ বেটার দেন ওয়ার্ড। আমরা সবসময় বলি এই কথাটা। তো সেই দিশায় আমাদের এই সরকার কাজ করে যাচ্ছে। মাতৃশক্তিকে শক্তিশালী করার যে বিষয়টা, এখানে লাখপতির যে এখন আমরা একটা ইয়েটা বের করলাম, আপনারা দেখেছেন, লাখপতি দিদি, এটা এটা সত্যিকারের অর্থেই কিন্তু ইট ইজ ইমপ্লিমেন্টেড। আমরা করতে চাইছি। আগে আমাদের দেখতাম প্রধানমন্ত্রীজি যখন আহ্বান করলেন যে জিরো ব্যালেন্সে অ্যাকাউন্ট খোলার জন্য, অনেকে অনেক রকম কিন্তু বিদ্রুপ করেছিলেন। আর এই জিরো ব্যালেন্সে অ্যাকাউন্ট খুলবে, এটা আবার কি? কিন্তু আজকে আমরা কি দেখলাম? মাঝখানে মিডলম্যান কিন্তু আর নেই। আপনারা সবাই জানেন
এক প্রধানমন্ত্রী বলেছিলেন যে দিল্লির থেকে যখন 100 টাকা পাঠানো হয় কোনো প্রদেশে, সেটা 15 টাকা এসে পৌঁছে, মাঝখানে মিডল ম্যানই নিয়ে যায়। এখন সেই সুবিধে নেই, এক টিপ দেবে, যার যার অ্যাকাউন্টে চলে যাচ্ছে। কিষাণ সম্মান নিধির বিষয়ে আসো, কত বড় একটা প্রকল্প, সাথে সাথে 6,000 টাকা 2,000 তিনটে ইনস্টলমেন্টে সমস্ত কৃষক ভাই বোনদের কাছে পৌঁছে যাচ্ছে। ট্রান্সপারেন্সির যে সরকার, ট্রান্সপারেন্সি বলতে যাকে বোঝায়, স্বচ্ছতার যে সরকার, সেটা মোদিজি দেখিয়েছেন, আর সেই দিশায় আমাদের সরকারও দেখাচ্ছে। কিছুদিন আগেও আমার মনে আছে আমাদের কৃষক ভাই বোনদের অধিক বৃষ্টির কারণে অনেক ফসল নষ্ট হয়ে গেছে। সেই জায়গায় উদয়পুরে একটা সম্মেলন হয়েছিল, সেই জায়গার মধ্যে আমি একটা টিপ দিলাম, 7 কোটি টাকা যারা এফেক্টেড ছিল তাদের ঘরে ঘরে পৌঁছে গেল। সেই মোদিজির দিশায় আমরা চলেছি। মাঝখানে কেউ মিডলম্যানের কোনো আর জায়গা নেই। তা আমাদের সরকার চাইছে যে ট্রান্সপারেন্সি কাকে বলে, এবং ট্রান্সপারেন্সি সব মানুষ চায়। মানুষ সবসময় চায় স্বচ্ছতা, এবং আস্তে আস্তে আপনারা দেখেছেন যে এই সরকারের উপরে মানুষের আস্থা এই কারণে বাড়ছে যে এখানে কোনো নেপোটিজমের কোনো স্থান নেই, কাউকে নিজের লোক বলে ঢুকিয়ে দেবে সেই সুবিধা নেই। এর জন্য আমরা যখন চাকরি দিই বা কোনো কাজ করি, কোর্টে যাওয়ার কোনো প্রশ্নই উঠে না। কিন্তু আগে আমরা দেখতাম কথায় কথায় কোর্টে যেত, কারণ অনিয়মই ছিল বেশিরভাগ, অনিয়মে ভরা। আর আমরা সতর্ক, ভুল হতে পারে, কিন্তু সেই ভুল আমরা শুধরে নেওয়ার সর্বদা চেষ্টা করি। আর যত স্বচ্ছতা থাকবে, মানুষও এই সরকারের প্রতি আস্থা বাড়বে, আমি নিশ্চিত। আজকে আমার অত্যন্ত ভালো লাগছে এই সরস মেলার যে বিভিন্ন প্রোডাক্টস গ্রামীণ এলাকার আমার যে মা ও বোনেরা তৈরি করছে। আজকে গত 2 বছর ধরে তাদের এই সরস মেলা হয়নি এখানে, কারণ কোভিডের কারণে সেটা সম্ভব হয়নি। কিন্তু অনেকদিন বাদে আবার যেন মনে হচ্ছে ওনাদের মধ্যে প্রাণ সঞ্চয় হয়েছে, প্রাণ সঞ্চার হয়েছে। আমি মা বোনদের দেখছি এখানে, তারা প্রচন্ড উৎসাহ উদ্দীপনার মধ্যে ওনারা ঘোরাফেরা করছেন, স্টলে স্টলে ওনারা যে পোশাক সাজিয়ে বসেছেন, যে তাদের যে প্রোডাক্ট, যে লোকাল ফর ভোকাল যে প্রধানমন্ত্রীজি যে ডাক দিয়েছেন, সেটাকে আজকে কিন্তু সেখানে আমরা দেখতে পাচ্ছি। এবং আত্মনির্ভর, সেলফ রিলায়েন্স করার যে চিন্তা মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলছেন, সেই দিকটাও কিন্তু উঠে আসছে। আমাদের সচ্ছলতা আস্তে আস্তে বাড়ছে। হাজার হাজার কোটি টাকা এখন ত্রিপুরার মধ্যেই আমাদের সমস্ত লোকদের মধ্যে ঘোরাফেরা করছে। আয়ের দিক দিয়ে আমরা দেখেছেন, আমরা কৃষকদের আয় দ্বিগুণ করার লক্ষ্যে আমরা কাজ করছি। যেখানে 6,500 মতো রোজগার ছিল আগে 2018 আগে, সেখানে আমাদের প্রায় 11,000 সামথিং হয়ে গেছে, এবং আমরা দ্বিগুণ যাই সেটাও কিছুদিনের মধ্যে হয়ে যাবে। তো সব থেকে আমরা নজর রাখছি। আপনারা দেখেছেন যে রাস্তা ঘাট সব উন্নত মানের হচ্ছে। 7টা নতুন, এর মধ্যে আমি যখন গুয়াহাটি যাই 7টা নতুন NH হাইওয়ে হচ্ছে। যখন আমি গেটকরিজিকে বললাম আমাদের ইউনিয়ন অনারেবল মিনিস্টার রোড অ্যান্ড ট্রান্সপোর্টে, যে NH যে 08 যেটা আমাদের লাইফ লাইন, তাকে আপনি 4 লেন করে দিন। সাথে সাথে স্টেজের মধ্যে উনি ঘোষণা করে দিলেন, ভাবা যায় না, 10,222 কোটি টাকা স্যাংশন করে দিয়েছেন। কোনোদিন ভাবা যায়? কোনোদিন? ত্রিপুরার চেহারাই পাল্টে যাবে। আমি সব জায়গায় এই কথাটা বলি যে রাস্তা হচ্ছে সব ঠিক আছে, কিন্তু রাস্তা মানুষকে রাস্তা দেখায়, শুধু রোডের কিন্তু না, যে রোড দেখালো, রোড বানালাম, কিন্তু রাস্তা মানুষকে সব রাস্তা দেখায়। কারণ যোগাযোগ ব্যবস্থার যদি উন্নতি হয়, সবকিছুর উন্নতি হবে, মনের বিকাশ ঘটবে, কাজ করার প্রেরণা পাবে। আগে আমাদের ছেলেমেয়েরা সবাই, আমরা বাইরেই গিয়ে যেতাম পড়াশোনা করার জন্য, এখন আমাদের এখানে সবকিছু আছে। মেডিকেল কলেজ দুটো আছে, ডেন্টাল কলেজও তাই হবে, ভেটেরিনারি কলেজ আছে, সমস্ত ধরনের হোমিওপ্যাথিক কলেজও আমি বলেছি আগামী দিন করার ইচ্ছে আছে। তো সব দিক দিয়ে আমরা এখানে এখন টেকনিক্যাল কলেজে বলুন, সব পড়াশোনার ক্ষেত্রে আমাদের এডুকেশনে এখন অনেক উন্নত।
দিব্যাজ্যোতি এই বিদ্যাজ্যোতির প্রকল্পে আমাদের এখানে এখন এনসিআরটির কোর্স হচ্ছে, সিবিএসসির কোর্স হয়ে গেছে, এখানে ইংলিশ মিডিয়াম অনেকগুলো স্কুলকে আমরা বানিয়েছি। তো সেই দিক দিয়েও আমরা কাজ করে যাচ্ছি। স্বাস্থ্যের দিক দিয়ে আপনারা বলুন, সুপার স্পেশালিটির এখানে প্রায় 9টা বিভাগ আমরা খুলতে যাচ্ছি। আগে কোথায় কোথায় মানুষ বাইরে চলে যেত, এখন কিন্তু সেই স্ট্যাটিস্টিক্স বলছে, এখানে যে স্ট্যাটিস্টিক্সটা দেখালাম সেইভাবে স্ট্যাটিস্টিক্স আমরা দেখাতে পারি যে আগে কোথায় কোথায় বাইরে মানুষ বাড়িঘর বিক্রি করে পর্যন্ত বাইরে যেত চিকিৎসার জন্য, এখন সেটা মানে অনেক কমে গেছে এই রেফারের সংখ্যা। আমাদের যে প্রাইমারি হেলথ সেন্টারগুলো আছে সেটাকে ওয়েলনেস সেন্টার আমরা রূপান্তরিত করার চেষ্টা করছি। এডিসি এলাকায় একটা মেডিকেল কলেজ জায়গাও চিহ্নিত হয়েছে, ইয়ারমার্ক হয়েছে, সেটাকে আমরা করার চেষ্টা করছি। আমাদের যারা অফিসাররা আছেন, আধিকারিকরা আছেন, তারাও এখন একটা মানে ফিলিং গুড এই বিষয়টা আসছে, ওনারা কাজ করার মধ্যেও স্পৃহা পাচ্ছেন। তো সবাই মিলে আমরা কাজ করছি এই ত্রিপুরাকে শ্রেষ্ঠ ত্রিপুরার যে চিন্তা ভাবনা করার, সেই দিশায় আমরা কাজ করছি। কিছুদিন আগে আমরা গত পরশুদিন আমরা প্রেস ডে পালন করেছি এখানে। সেই প্রেস ডেতে আমরা যারা সাংবাদিক বন্ধুরা আছে তাদের যে 100% হয়ে যাবে সেই সুবিধাও নেই, তাদের জন্য আমাদের সরকার ভাবছে এবং বিভিন্নভাবে ওনাদেরকেও আমরা হেল্প করার চেষ্টা করছি। আমাদের এই ত্রিপুরা জাতি জনজাতি একটা সারা ভারতবর্ষের মধ্যে বলা যায় বিভিন্ন যেসব সম্প্রদায়, সেই সম্প্রদায়ের বাস হচ্ছে ত্রিপুরা। এবং এই ত্রিপুরাকে বলা যায় যে ইউনিটি ইন ডাইভার্সিটি, যে কথাটা আমরা সবসময় বলি, তার একটা প্রকৃত উদাহরণ হচ্ছে ত্রিপুরা। অথচ দেখা যায় তাকে বারবার কিছু চেষ্টা করছে, এখানে নানাভাবে ডিভাইড অ্যান্ড রুল করার চেষ্টা করছে। এর আগেও আপনারা দাঙ্গার কথা আমরা সবাই ভুলে যাইনি এখনো। তো সেই সব বিষয়গুলো এখনো কুচক্রীরা চেষ্টা করছে এই সরকারকে কিভাবে হেয় প্রতিপন্ন করা যায়। আর তো কোনো ইস্যু নেই, আইনের শাসন নেই, আইনের শাসন নাই এই কথাই বলছে। আজকে আমাদের আইনের শাসন নেই, আজকেই আমি বলে এসছি যে কিভাবে আইনের শাসন নেই তার পুরো ডাটা আমি দিয়ে এসছি। হয়তো আজকে বিকেলের মধ্যেই সমস্ত আইনের বিষয়গুলো আমাদের যে ডাটা নিয়ে আজকে বসবে, প্রেস কনফারেন্স করবে। 28টা স্টেটের মধ্যে আর রাজ্যের মধ্যে ত্রিপুরার পঞ্চম সর্বনিম্ন, নিচের দিক থেকে যদি আমরা 28টা স্টেটের মধ্যে পঞ্চম স্থানে আমাদের আছে আইন শৃঙ্খলার অবনতি। কত কম! আমাদের নর্থ ইস্ট রিজিয়নের মধ্যে সবচেয়ে হাইয়েস্ট এই ড্রাগস সিজার হচ্ছে আমাদের ত্রিপুরাতে, এবং ডিস্ট্রাকশনও হচ্ছে এখানে। এবং জিরো টলারেন্স নীতি নিয়ে আমরা চলছি। মাননীয় হোম মিনিস্টারও বলেছেন যে কোনো প্রদেশ থেকে কোনো সে গাঁজাই হোক আর যাই হোক নেশা জাতীয় দ্রব্য না প্রদেশ থেকে বাইরে যেতে দেওয়া হবে, না বাইরের থেকে ভিতরে আসতে দেবে। আপনারা জানেন যে ময়নামার থেকে সমস্ত ড্রাগস, ইয়োবা ট্যাবলেট থেকে আরম্ভ করে বিভিন্ন নেশা সামগ্রী, ফেন্সিডিল ইত্যাদি ইত্যাদি, কফ সিরাপ, কোডিনযুক্ত সব যে আসে, সেগুলো মায়ানমার হয়ে আমাদের মিজোরাম, আসাম হয়ে ত্রিপুরাকে করিডোর বানিয়ে বাংলাদেশ যায়। এবং প্রতিনিয়ত সিজার হচ্ছে, ডিস্ট্রাকশন হচ্ছে। আমাদের অল্প বয়সের যারা যুবক যুবতীরা আছেন এর মধ্যে মানে এই নেশায় এখন ডুবে যাচ্ছে ওনারা। মা বাবারা এখন চিন্তিত হয়ে পড়েছে। কিন্তু আমি বারবার বলছি ওদের কোনো দোষ নেই, দে আর দ্য ভিকটিমস। যেখান থেকে যে জায়গার মধ্যে একটা ধরুন একটা হসপিটালের সামনে বা একটা স্কুলের সামনে, কলেজের সামনে, ইউনিভার্সিটির সামনে কোন দোকানে বিক্রি করছে তাকে ধরা, এবং ধরতে ধরতে একদম কোন জায়গায় হচ্ছে সেখানে যাওয়া, মূল জায়গায় যেতে হবে। এখানে অনেক লোক আছে যারা আসলে পর্দার পেছনে থাকে এবং এই কর্মকাণ্ডগুলো চালায়। বহু বছর ধরে করেছে, 35 বছর 40 বছর ধরে দেখেছি আমরা। কিন্তু এখন কিন্তু আমরা কোনো অবস্থায় এটাকে ছাড় দেওয়া না, কারণ আমাদের কেন্দ্রীয় সরকারও চাইছে, আমরাও সেই দিশায় চাইছি। আইন এই যে নেশা সামগ্রীর সাথে সাথে বিভিন্ন আগ্নেয়াস্ত্রও আসে, এবং দেশের সুরক্ষার জন্য এগুলো একটা বিপদের আশঙ্কা। তো এর জন্য আমরা এই দিশায় চলছি।
এখানে খালি রাজনীতির নামে রাজনীতি করতে হবে আর কোনো কাজ করব না, বা বিরোধী দল হওয়া সত্ত্বে বিরোধী খালি কথা বলবো, কনস্ট্রাকটিভ কথা বলবো না, সেটা কিন্তু গণতন্ত্রের জন্য শুভ নয়। আমরা চাই কনস্ট্রাকটিভ কথা হোক, এবং আপনারা যা যা করেছেন সেইগুলো বাদ দিয়ে আপনারা কথা বলুন, কারণ আপনারা যা বলেন সেইগুলো আপনারা যা করেছেন যদি অন্য কেউ করেও থাকে আপনাদের বলার অধিকার নেই, কারণ আপনাদের সেই ক্ষমতা আপনারা হারিয়েছেন। আমরা সেই কারণে মানুষ আপনাদেরকে বর্জন করেছে। এখন এই সম্প্রতি মানে আমরা শান্তি সম্প্রতির যে সরকার, সেই সরকারকে মানুষ চাইছে। কালকেও একটা আমি নতুন আমরা একটা আমার সরকারের একটা ওয়েব পোর্টাল আমি ইনোগ্রেশন করেছি আমাদের সরকার। সেখানে আমরা কি বলেছি, ওয়েব পোর্টালটা কেন করলাম, যে মানুষ এখন এই ওয়েব পোর্টালের মাধ্যমে গ্রাম স্তরে কোথাও রাস্তা নেই, সাথে সাথে সেখানে আপলোড করা ফটো তুলে, এবং 4টা স্টেজে সেখানে দেখা হবে যে সেটা বিভিন্ন কালার কোড দেওয়া হয়েছে, সেটা কাজ হয়েছে কিনা, ইয়েলো, রেড, এই ধরনের বিভিন্ন ব্লু, এই ধরনের কোড দেওয়া হয়েছে। এবং সেটা আলটিমেটলি 4th যে লেভেল সেটা হচ্ছে চিফ মিনিস্টার, চিফ সেক্রেটারি, এই লেভেলে আসে। প্রথমে যে ফার্স্ট লেভেলে যে সেখানে সেক্রেটারি লেভেলে, যে পঞ্চায়েত সেক্রেটারি লেভেলে সেটাকে অ্যাড্রেস করতে হবে, এবং 10 দিনের মধ্যে যদি এটা সমাধান না হয় তাহলে কৈফিয়ত চাওয়া হবে। তো সেই বিষয়ে আমরা কাজ করছি। আপনারা জানেন যে আমরা ক্রিকেটেও আমরা দেখেছি আজকাল টেকনোলজিকে কেন আমরা ব্যবহার করব না। ক্রিকেটও আমরা দেখেছি অনেক সময় আগে আউট হয়েছে কিনা আমরা কিন্তু অনেক সময় কনফিউজ থাকতাম যে আম্পায়ার বোধহয় ঠিকভাবে আউটটা দেয়নি, কিন্তু টেকনোলজিতে বারবার দেখিয়ে শেষ পর্যন্ত বুঝিয়ে দেয়, মানুষকে বুঝিয়ে দেয় যে না এটা আউট ছিল বা ও আউট না। তা আমরা এই টেকনোলজির সুবাদে আমরা কিন্তু সেটা বোঝাতে চাইছি যে পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েতে, ত্রিস্তরীয় পঞ্চায়েতে কোনো জায়গায় কোনো কাজ হচ্ছে কি হচ্ছে না সেটা কিন্তু ইজিলি এখন আইডেন্টিফাই করা যায় এবং তার সমাধান করা যায়। সেই দিশায় আমরা কাজ করছি। এবং যখনই জনপ্রতিনিধি আমরা হই, চেয়ারে বসলে মানুষের থেকে কিন্তু অনেকাংশে আমরা দূরত্ব হয়ে যায়। সেই দূরত্বের মাঝখানে এই ধরনের টেকনোলজি যদি আমরা ব্যবহার করি তাহলে কিন্তু বন্ধনটা অনেক বেশি সেই ব্রিজটা তৈরি আরো অনেক বেশি স্ট্রং হবে। তো আজকের এই যে সরস মেলা, সেখানে যারা যারা উপস্থিত আছেন, বোনেরা বিশেষ করে যারা উপস্থিত আছেন, TRLM এর অধীনে যেসব সুযোগ সুবিধা আপনাদের দেওয়া হচ্ছে, আমি ডিপার্টমেন্টকে ধন্যবাদ দেব। এবং আপনারা আগামী দিন আমরা যে আশা করছি যে আপনাদের যে প্রোডাক্টস, সেই প্রোডাক্টসগুলির আরও উন্নত মানের হোক, আরও বেটার হোক, সেখানে আরও স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে আরও স্কিলড হোক, এবং সেটা বাইরের থেকে পর্যটকরা যখন আসবে আপনাদের যে জিনিসগুলো দেখবে সেটা যেন বিক্রির ব্যবস্থা সেটা আরো বেশি ত্বরান্বিত হয় সেই আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ, নমস্কার, জয় হিন্দ। অসংখ্য ধন্যবাদ এবং আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের আজকের অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়কে ওনার মূল্যবান বক্তব্যের আলোকে আমাদের ঋদ্ধ করবার জন্য। এবারে ধন্যবাদ সূচক বক্তব্য রাখবেন পশ্চিম ত্রিপুরা জেলার মাননীয় জেলা শাসক ও সমাহর্তা শ্রী দেবপ্রিয় বর্ধন মহাশয়। নমস্কার সবাইকে। এই 17তম আঞ্চলিক সরস মেলার উদ্বোধনী অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়, উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসাবে আগরতলা পুর নিগমের মাননীয় মেয়র শ্রী দীপক মজুমদার মহোদয়, উপস্থিত আছেন মাননীয় সভাধিপতি পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদ শ্রীমতী অন্তরা সরকার দেব মহোদয়া, মাননীয় বিধায়ক ত্রিপুরা বিধানসভা শ্রীমতী মিমি মজুমদার মহোদয়া, উপস্থিত আছেন বিশেষ সচিব গ্রামোন্নয়ন দপ্তর ত্রিপুরা সরকার শ্রী সন্দীপ রাঠোর মহোদয়, উপস্থিত আছেন সিইও TRLM শ্রীমতী স্মিতা মল মহোদয়া, তার সাথে উপস্থিত দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত তথা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত এসএসজি দিদিরা, বোনেরা, উপস্থিত আছেন প্রিন্ট ও মিডিয়ার বন্ধুরা, সুধী জনসাধারণ বৃন্দ। আমি আজকের এই যে
17তম আঞ্চলিক সরস মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে থাকার জন্য রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয়কে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ওনার অনুপ্রেরণায় রাজ্যের বিভিন্ন প্রান্তে এসএইচজি গ্রুপের একটা এসএইচজি মুভমেন্টে পরিণত হচ্ছে। তার মাধ্যমে বিভিন্ন ধরনের প্রোডাক্ট আমরা নতুন নতুন মার্কেট লিঙ্কেজের সাথে আমরা সেই নতুন নতুন প্রোডাক্ট তৈরি করতে পারছি। আমি ধন্যবাদ জানাই তার সাথে মাননীয় মেয়র আগরতলা পৌর নিগম শ্রী দীপক মজুমদার মহোদয়কে। স্যার যে এনইউএলএম টিআরএম এর পাশাপাশি এই এনইউএলএম এর কাজকর্ম প্রতিনিয়তই উনি পর্যবেক্ষণ করেন, উনি দেখেন যে কিভাবে আরো এসএইচজি মুভমেন্ট প্রমোট করা যায়, সেই ক্ষেত্রে উনি সদাই তৎপর। তো এই অনুষ্ঠানে আসার জন্য স্যারকেও আমি ধন্যবাদ জানাই। তার সাথে ধন্যবাদ জানাই মাননীয় সভাধিপতি পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদ শ্রীমতী অন্তরা সরকার দেব মহোদয়াকে। ম্যাডাম সবসময়ই এসএইচজি গ্রুপকে কিভাবে আরো ভালোভাবে সাহায্য প্রদান করা, কিভাবে তাদের স্বনির্ভর করে তোলা, আত্মনির্ভর করে তোলা, সেই ক্ষেত্রে জেলা পরিষদের যে কয়টায় আমরা যে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দিতে পারি সেই সম্বন্ধে ম্যাডাম সদাই তৎপর থাকেন। সদাই আমরা চেষ্টা করি যে এসএইচজি গ্রুপকে আত্মনির্ভর করার জন্য আমরা পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদ থেকে বিভিন্ন ধরনের যাতে সাহায্য প্রদান করতে পারি। তো ম্যাডামের এখানে থাকার জন্য ম্যাডামকেও অসংখ্য ধন্যবাদ জানাই। তার সাথে ধন্যবাদ জানাই মাননীয় বিধায়ক ত্রিপুরা বিধানসভা শ্রীমতী মিমি মজুমদার মহোদয়াকে। ম্যাডামের কনস্টিটিউয়েন্সিতে এই প্রোগ্রামটা হচ্ছে, তো এই প্রোগ্রাম যাতে সুন্দরভাবে পরিচালিত হয় সেই ক্ষেত্রে ম্যাডাম যথেষ্ট কোঅপারেশন করেছে। বিভিন্ন শর্ট নোটিসের মধ্যে বিভিন্ন ডিপার্টমেন্টের সাহায্যে এই প্রোগ্রামটা অর্গানাইজ করা হচ্ছে। তার পাশাপাশি যে 30 তারিখ পর্যন্ত যে সরস মেলা চলবে সেটার ব্যবস্থাপনার জন্য ওনার কোঅপারেশন চাইব। তার সাথে ধন্যবাদ জানাই বিশেষ সচিব গ্রামোন্নয়ন দপ্তর শ্রী সন্দীপা রাঠোর মহোদয়কে। তো ওনার গাইডেন্সে, ওনার অনুপ্রেরণায় বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি আমরা করছি এসএইচজি রিলেটেড, যাতে উত্তরোত্তর এসএইচজির অ্যাক্টিভিটি আমাদের রাজ্যে বৃদ্ধি পায়। আর এই মেলা অর্গানাইজ করার জন্য ওনার নির্দেশনায়, ওনার নির্দেশে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি আমরা করে আমরা চেষ্টা করেছি যে এই সমস্ত যে মানে আপনাদের সামনে এই মেলাটা যাতে ভালোভাবে তুলে ধরা যায়। তারপর ধন্যবাদ জানাচ্ছি স্মিতা মল, সিইও টিআরএলএম। তো ওনার মেইন যে যে ধরনের কোঅর্ডিনেশনে বিভিন্ন ডিপার্টমেন্টের সাথে আমরা এটা অনুষ্ঠান অর্গানাইজ করতে পেরেছি। তার সাথে এই দীর্ঘদিনব্যাপী যে মেলা সেটা করতে গিয়ে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এসএইচজি গ্রুপরা এখানে এসছেন, তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাই। তার সাথে ধন্যবাদ জানাই বহিরাজ্যের এসএইচজি গ্রুপ থেকে যারা দিদিরা এখানে এসছেন। তার সাথে ধন্যবাদ জানাই প্রিন্ট ও মিডিয়া থেকে আগত সাংবাদিক বন্ধু বান্ধবদের যারা এখানে উপস্থিত থেকে যে আমাদের এই সরস মেলার যে মূল বার্তা রাজ্যের বিভিন্ন প্রান্তে পৌঁছে দেবেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার, জয় হিন্দ। Kognar mani bisingtui hambai yafarkha West District ni Boramganang DM Tai Collector Mochang Devapriya Bardhan। এবারে বিনম্র অনুরোধ রাখবো আমাদের আজকের অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়ের কাছে রিবন কাটিং এর মধ্য দিয়ে আমাদের যে থিম প্যাভিলিয়ন রয়েছে তার উদ্বোধন করবার জন্য মাননীয় অতিথিদের সঙ্গে নিয়ে এবং এরপরে আমাদের মেলা প্রাঙ্গণে যে বিভিন্ন স্টল রয়েছে সেই স্টলগুলি পরিদর্শন করবার জন্য 17তম আঞ্চলিক সরস মেলার উদ্বোধনী পর্বের এই মঞ্চের অনুষ্ঠান
একটু ক্যামেরাটা ধর বুমটা দাদার হবে এটা দাদার হবে ফ্রেমটা ঠিক করে ধর হ্যাঁ আমি ক্যামেরাটা বডি ফ্রেমটা যেভাবে আছে এভাবে ধর ঠিক আছে লাগাইস না এটা কত সময় কেবল দেখতেছ না সিরিয়াস আমি তো লাইট দিয়ে লগে চেঞ্জ করে দেবেন না হ্যাঁ দেখো বুঝতে তো দাঁড়ান দাঁড়ান কয় একটু দাঁড়ান প্রোগ্রাম শেষ হয়েছে প্রোগ্রাম শেষ হলে এবারে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় আমাদের আজকের অনুষ্ঠানের মাননীয় বিশেষ অতিথিদের নিয়ে ধীরে ধীরে এগিয়ে যাবেন থিম প্যাভিলিয়নের সামনে এবং রিবন কাটিং এর মধ্য দিয়ে থিম প্যাভিলিয়নের আনুষ্ঠানিক সূচনা করবেন। এরপর বিভিন্ন স্টল পরিদর্শন করবেন। না না আমারও তারা এবারে তোমার ভালো পাইছে এলে তোমার লোকের না 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 এটা হলো আমার খাদ্য মধ্যে ধরে মানে 5000 কি আমি ধরবা এটা বলি বা না স্যার তারা ওরা আছে বলে সাইড সুব্রতা Tahute Muguksho, Chishni Sharaswanigni Jengshamani Banda, Orono Paikha, Khumpui. সেই সঙ্গে আপনাদের জানিয়ে রাখছি সন্ধ্যাবেলায় একটু পরেই আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রয়েছে। শুরু হবে আপনাদের সকলকে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করবার জন্য আমন্ত্রণ রইল। মাননীয় মুখ্যমন্ত্রী ধীরে ধীরে এগিয়ে চলেছেন থিম প্যাভিলিয়নের দিকে, সেখানে ফিতা কেটে থিম প্যাভিলিয়নের উদ্বোধন করবেন। Thank you, sir. Thank you very much. Sir, no, sir, we are here for Kerala. We are here from Gujarat. Now we are from Gujarat. Namaste, sir. Thank you, sir. Thank you. দেখি সাইড দাও সাইড এই যে দাদা আমরা এই হাত বাড়েন না এই সিকান্দা আপনি তো আমার একদম ভুলে গেছেন গা ক্যামেরা দিতেছ না বিশেষ না দেখবো একটু দেখবো আরে মুখের ভিতরে একটা সমাধি
আমরা একটা চেষ্টা করছি যে আজকে যে বইটা যেটা এই মিশনারি দেখলাম ওই বইটার মধ্যে আমরা চেষ্টা করছি 80-90টার মধ্যে লাখপতি দিদি কেউ আছেন তারা সবাই স্যার মেলার মধ্যে আছে স্যার স্পট করো না কেউ আছে ধন্যবাদ Sampai sapu. Sobi deh. Cuma traffic raksi itu. Amar itu bodoh melihat orang kursi. লাভ নাই মিষ্টি খাইলে তো যাওয়া
जहाँ मौका मिलता है दादा तो আমাকে বাইক নিতে দেয় না দাদা আমার চরম শত্রু হয়ে দাঁড়িয়েছে ছেড়ে দেবো आगे
लोकार्पण कर স্বর্ণকমল জুয়েলার্স নবনিবাগী কাইসে পান্ডা সংচাখা এবং খান ধনতেরাস ধন সমৃদ্ধি। অফারটা কিন্তু শুরু হয়ে যাচ্ছে 17 অক্টোবর থেকে 26 অক্টোবর। আপনার জন্য থাকছে এভরি পারচেসে গিফট হ্যাম্পার্স, এছাড়া ডেলি মেগা লাকি ড্রয়ে আছে দুটো স্বর্ণের গোল্ড কয়েন, প্রত্যেক পারচেসে আছে স্বর্ণের মুদ্রা। তেই আছে বায়াখো নরগারা জাগাও মানি মানাই রাংচাকনি বাইনাও 25% के डिस्काउंट तेई हिरानी बायनाओ तंगो 100% डिस्काउंट आसे याखो मेगा लकी ड्रबो तंगनाय आबन लगियो हंखे नरक कचाम रांचाक सलाई कताल हरमा गनां रांचाक नि मानै आबो मानि मानाय तेई नरनि बागै तेबो काहाम काहाम सकात बড় जागोन। স্বর্ণকমল হচ্ছে আমার একটি প্রিয় ব্র্যান্ড। 아니고 한가기 너럭 따무완 축동 정케다 탕동어 স্বর্ণকমল জুয়েলার্স নরক যতনা ফাইবেদি ধনতেরাস ধন সমৃদ্ধি ফ্লো। নমস্কার। স্বর্ণকমল জুয়েলার্স নবনিবাগী কাইসে পান্ডা সংচাখা এবং খান ধনতেরাস ধন সমৃদ্ধি। অফারটা কিন্তু শুরু হয়ে যাচ্ছে 17 অক্টোবর থেকে 26 অক্টোবর। আপনার জন্য থাকছে এভরি পারচেসে গিফট হ্যাম্পার্স, এছাড়া ডেলি মেগা লাকি ড্রয়ে আছে দুটো স্বর্ণের গোল্ড কয়েন, প্রত্যেক পারচেসে আছে স্বর্ণের মুদ্রা। তেই আছে বায়াখো নরগারা জাগাও মানি মানাই রাংচাকনি বাইনাও 25% के डिस्काउंट तेई हिरानी बायनाओ तंगो 100% डिस्काउंट आसे याखो मेगा लकी ड्रबो तंगनाय आबन लगियो हंखे नरक कचाम रांचाक सलाई कताल हरमा गनां रांचाक नि मानै आबो मानि मानाय तेई नरनि बागै तेबो काहाम काहाम सकात बড় जागोन। স্বর্ণকমল হচ্ছে আমার একটি প্রিয় ব্র্যান্ড। 아니고 한가기 너럭 따무완 축동 정케다 탕동어 স্বর্ণকমল জুয়েলার্স নরক যতনা ফাইবেদি ধনতেরাস ধন সমৃদ্ধি ফ্লো। নমস্কার। निषेध जनजाति के पुजारियों के द्वारा पारंपरिक परिधान पहने हुए ये सभी पुजारी Magina chama tudo.
왜? 계속 당나무 그래. 정말 롱저. 낙사 코리아. 롱이. Lepas, tapi itu darah dayo lebih kan lebih kan. 성로그 슬로그 낙덕그 나드그 오봉로 오로고 럭터보 럭터보 살로디 살로디 낙레토 나르소 도로그 도그 낙덕그 나드그 모치로 모티로 미터보 미터보 살로디 살로디 낙레토 나르소 지극터 지극터 다음랑암 달롱거 하트그 하드그 고글랑암 고글랑암 개똥디 개똥디 라위보 라위보 선이그 선이그 고글랑암 고글랑암 사그 사그 고글랑암 고글랑암 살로디 살로디 과봉디 과봉디 라위보 라위보 노니그 노니그 도로그 도로그 자저그 자저그 저쿠수 절구수 정용그 정용그 노닉브 노인그 아부디 아부디 모디디 모디디 살로디 살로디 저르륵디 열르기 발랑그 발랑그 사용그 사그 볼루브 보루그 살로디 살로디 살륵디 살르기 발랑그 발랑그 발로디 발로디 라더브 발랑그 요지구 노이구 살로디 살로디 지글럭디 지르기 발랑그 발랑그 말로그 말로그 라더브 라더브 살로디 살로디 람럭디 노르기 발랑그 발랑그 아부디 아부디 비마디 비마디 가두디 안두디 너쭈그 레추그 서구어 서구어 락쭈그 락추그 어방그 아방그 마르디 마르디 발랑그 발랑그 아부디 아부디 기란디 기란디 비우주이캄 비우주이캄 살로디 살로디 요지그 요지그 아부디 아부디 아밤캄 아밤캄 이비아캄 이비아캄 따프르그 따프르그 가오캄 가오캄 살로디 살로디 요지그 요지그 지글럭디 지글럭디 발라보 발라보 아더그 아더그 이따그 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 너그르그 너그르그 슬글로 슬글로 봉타부 봉타부 봉르디 봉르디 연날라 연날라 요로로 요로로 열떠부 열떠부 여르디 여르디 연날라 연날라 성르그 성르그 성동디 성동그 어성디 어성디 경경그 경경그 너부크 너부크 렁르디 렁르디 렁동그 렁동그 얼렁디 얼렁디 경경그 경경그 너부크 너부크 어성그 어성그 까뽕부 까뽕부 느득디 느득디 야크 야크 얼렁그 얼렁그 सजूगु सजूगु बहुत बहुत धन्यवाद याक पुजारियों के द्वारा मंत्रोच्चार से आज के इस माहौल को पवित्र किया गया। सभी पुजारियों को बहुत बहुत धन्यवाद। बहुत बहुत धन्यवाद सभी पुजारियों को आज के इस माहौल को बहुत ही पवित्र किया। बहुत बहुत धन्यवाद। और अभी पवित्र माहौल में देवी सज्जनों, इस पवित्र माहौल में अब हम आदरणीय प्रधानमंत्री महोदय जी से निवेदन करना चाहेंगे, कृपया अपने कर कमलों से रिमोट का बटन दबाकर दोनीपोलो एयरपोर्ट ईटानगर का उद्घाटन करने की कृपा करें। माननीय प्रधानमंत्री महोदय।
बहुत बहुत धन्यवाद माननीय प्रधानमंत्री महोदय। और अब दोन्यी पोलो एयरपोर्ट ईटानगर के अब तक के सफर पर एक लघु फिल्म दिखाई जाएगी। आइए देखते हैं ये लघु फिल्म। सबका साथ सबका विकास, ये केवल एक आदर्श वाक्य नहीं, ये संकल्प और ध्येय है भारत के ओजस्वी जननायक प्रधानमंत्री श्री नरेंद्र मोदी का। गत 8 वर्षों से भारत की समग्र विकास यात्रा में पूर्वोत्तर के राज्य सहयात्री रहे हैं। सर्वस्पर्शी एवं समावेशी विकास कार्यों ने उत्तर पूर्व की जनता का जीवन बेहतर किया है। आधारभूत अवसंरचना के निर्माण, उन्नत स्वास्थ्य सेवा, गुणवत्तापूर्ण शिक्षा सुनिश्चित करने के साथ साथ यहां की समृद्ध संस्कृतियों को लोकप्रिय बनाने पर ध्यान केंद्रित किया गया है। सड़कों से लेकर पुलों के निर्माण तक, हवाई अड्डों के विकास से लेकर नए रेल नेटवर्क तक, क्षेत्र में मल्टी मोडल कनेक्टिविटी को सशक्त करने हेतु महत्वपूर्ण कदम उठाए गए हैं। क्षेत्रफल की दृष्टि से पूर्वोत्तर का सबसे बड़ा राज्य और सुरक्षा के दृष्टिकोण से महत्वपूर्ण अरुणाचल प्रदेश माननीय प्रधानमंत्री जी के दृढ़ संकल्प, मार्गदर्शन एवं सतत प्रयासों से उत्तर पूर्व के अन्य राज्यों के साथ सर्वांगीण विकास के पथ पर अग्रसर है। मेरा ये पक्का विश्वास रहा है कि पूर्वी भारत और खासकर पूर्वोत्तर भारत 21वीं सदी में देश के विकास का इंजन बनेगा। उन्नति की इस प्रेरणा गाथा में आज एक नया अध्याय जुड़ने जा रहा है, जब आज अरुणाचल प्रदेश की राजधानी ईटानगर से 25 किलोमीटर दूर स्थित होलोंगी में 645 करोड़ रुपए की लागत से निर्मित दोन्ही पोलो हवाई अड्डे को प्रदेश और देश को समर्पित किया जा रहा है। 694 एकड़ भूमि में बने इस हवाई अड्डे का टर्मिनल भवन एक समय में एक साथ 300 यात्रियों को सेवा प्रदान करने की क्षमता रखता है। इस एयरपोर्ट से एयरबस 320 प्रकार के विमानों का परिचालन होगा। हवाई अड्डे पर 4 Mi-17 प्रकार के हेलीकॉप्टर की पार्किंग के लिए अलग से एप्रन विकसित किया गया है। इससे हेलीकॉप्टर द्वारा राज्य भर में निर्मित हेलीपैड राजधानी से सीधे हवाई कनेक्टिविटी द्वारा जुड़ सकेंगे। ये सुविधा मेडिकल इमरजेंसीज एवं प्राकृतिक आपदाओं में भी उपयोगी साबित होगी। अरुणाचल प्रदेश की राजधानी ईटानगर को हवाई मार्ग के माध्यम से देश के अन्य प्रमुख शहरों से जोड़ने की प्रतीक्षा लंबे समय से की जा रही थी, जो आज पूरी हो गई है। ये एयरपोर्ट स्थानीय निवासियों के लिए देश के अन्य भागों से निर्बाध आवागमन का माध्यम बनेगा और प्रदेश की राजधानी तक पहुंचना सरल बनाएगा। साथ ही राज्य के व्यापार एवं पर्यटन के विकास के लिए नए अवसर और सुविधा भी प्रदान करेगा। ये हवाई अड्डा अरुणाचल प्रदेश के कुरुंकुमे, करादादी, लोअर सुबनसिरी, ईस्ट कामेंग, पके केसांग और कमले और असम के विश्वनाथ और लखीमपुर जैसे आसपास के कई जिलों की 20 लाख से अधिक की जनसंख्या को सेवा प्रदान करेगा। इस एयरपोर्ट के शुरू होने के साथ ही अब न केवल अरुणाचल प्रदेश के अप्रतिम प्राकृतिक सौंदर्य का अनुभव करने अधिक पर्यटक यहां सुगमता से आ सकेंगे, साथ ही यहां के विश्व प्रसिद्ध ऑर्किड सहित अन्य स्थानीय उत्पादों को कम समय में देश भर में पहुंचाया जा सकेगा। नए भारत के सपने को साकार करने में पूर्वोत्तर राज्यों का विकास एक महत्वपूर्ण कड़ी है और अब इसमें अरुणाचल प्रदेश का दोन्ही पोलो हवाई अड्डा भी सार्थक भूमिका निभाएगा। बहुत बहुत धन्यवाद। और अब हम पुनः आदरणीय प्रधानमंत्री महोदय जी से आग्रह करना चाहेंगे, कृपया अपने कर कमलों से रिमोट का बटन दबाकर 600 मेगावाट कामेंग हाइड्रो इलेक्ट्रिक प्रोजेक्ट को राष्ट्र को समर्पित करें। माननीय प्रधानमंत्री महोदय। बहुत बहुत धन्यवाद। और अब 600 मेगावाट कामिंग हाइड्रो इलेक्ट्रिक प्रोजेक्ट के ऊपर बनी एक लघु फिल्म दिखाई जाएगी। भारत 2030 तक
अपनी 50% एनर्जी रिक्वायरमेंट रिन्यूएबल एनर्जी से पूरी करेगा। ऊर्जा के क्षेत्र में माननीय प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी के आत्मनिर्भर भारत के सपने को साकार करने की दिशा में अरुणाचल प्रदेश लगातार नए कदम बढ़ा रहा है। अरुण यानी सूर्य के आंचल में बसा अरुणाचल प्रदेश, जहां के जंगल और पहाड़ों में पनपते प्राकृतिक और सांस्कृतिक सौंदर्य की अपनी पहचान है। ऊर्जा के क्षेत्र में भारत को आत्मनिर्भर बनाने की दिशा में भारत सरकार ने अरुणाचल के पश्चिमी कामेंग जिले में 600 मेगावाट के हाइड्रो इलेक्ट्रिक प्रोजेक्ट का निर्माण किया है। प्रोजेक्ट के अंतर्गत बिछोम नदी पर 70 मीटर ऊंचे हाई कंक्रीट ग्रेविटी डैम और टेंगा नदी पर 24.5 मीटर ऊंचे डैम का निर्माण किया गया। इस प्रोजेक्ट का करार 1999 में साइन जरूर हुआ था, लेकिन ये आगे बढ़ा 2014 में वर्तमान केंद्र सरकार के आने के बाद। प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी के नेतृत्व में इसे खास महत्व दिया गया और 2016 में श्री पेमा खांडू जी ने मुख्यमंत्री के रूप में शासन संभालने के बाद मोदी जी के सपनों को साकार करने में कोई कसर नहीं छोड़ी। इस प्रोजेक्ट ने पूर्वोत्तर भारत की बिजली व्यवस्था के परिदृश्य को बदलने की दिशा में अहम भूमिका निभाते हुए अभी तक 6,200 मिलियन यूनिट बिजली का उत्पादन कर लिया है। प्रदेश को 12% बिजली की आपूर्ति के अलावा यह स्टेशन आज असम, मेघालय, नागालैंड और देश के अन्य हिस्सों जैसे हरियाणा, उत्तर प्रदेश और दिल्ली को बिजली पहुंचाने के लिए पूरी तरह से तैयार है। इस प्रोजेक्ट के कारण प्रतिवर्ष कार्बन कटौती की अनुमानित मात्रा 2.8 मिलियन टन है। परियोजना को कोविड पीरियड की तमाम चुनौतियों के बावजूद सांस्कृतिक व प्राकृतिक विरासत को संरक्षित करते हुए पूरा करना भारत सरकार व राज्य सरकार के सतत विकास के संकल्प का एक उदाहरण है। और आज 19 नवंबर 2022 को इस प्रोजेक्ट को राष्ट्र को समर्पित किया गया, माननीय प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी के कर कमलों द्वारा। बहुत बहुत धन्यवाद। और अब देवी सज्जनों, वो खास पल आ गया है जिसका हम सभी बड़े ही बेसब्री से इंतजार कर रहे थे। जहां देवी सज्जनों, अब यशस्वी प्रधानमंत्री महोदय श्री नरेंद्र मोदी जी अपने आशीर्वचनों से हमें आह्लादित करेंगे। देवी सज्जनों, बहुत ही जोरदार तालियों के साथ स्वागत करें माननीय प्रधानमंत्री महोदय जी का। जय हिंद, जय हिंद। भारत माता की, भारत माता की। अरुणाचल प्रदेश के राज्यपाल श्री बी.डी. मिश्रा जी, यहां के लोकप्रिय युवा मुख्यमंत्री श्री पेमा खांडू जी, कैबिनेट में मेरे साथी किरण रिजिजू जी, उप मुख्यमंत्री श्रीमान चौना मीन जी, सम्मानित सांसदगण, विधायकगण, मेयर, अन्य सभी महानुभाव और अरुणाचल प्रदेश के मेरे प्यारे भाई और बहनों, अरुणाचल आना मेरे बहुत बार हुआ है। जब भी आता हूं एक नई ऊर्जा, नया उमंग, नया उत्साह लेकर के जाता हूं। लेकिन मुझे कहना होगा कि मैं इतनी बार अरुणाचल आया, शायद गिनती करूंगा भी तो भी कुछ गलती हो जाएगी, इतनी बार आया हूं। लेकिन इतना बड़ा कार्यक्रम पहली बार देखा, और वो भी सुबह 9:30 बजे। अरुणाचल में पहाड़ों से लोगों को आना, इसका मतलब ये हुआ कि विकास के कामों का आपके जीवन में कितना महत्व है,
ये दर्शाता है और इसीलिए आप इतनी बड़ी तादाद में आशीर्वाद लेने के लिए आए हैं। भाइयों बहनों, अरुणाचल के लोगों की आत्मीयता कभी भी अरुणाचल के लोगों को देखो, वो हंसते ही है, चेहरा मुस्कुराता रहता है। कभी उदासीनता, निराशा अरुणाचल के लोगों के चेहरे पर झलकती नहीं है। और अनुशासन, मुझे लगता है कि सीमा पर अनुशासन क्या होता है, ये मेरे अरुणाचल के हर घर में, हर परिवार में, हर व्यक्ति के जीवन में नजर आता है। हमारे मुख्यमंत्री प्रेमा जी के नेतृत्व में ये डबल इंजन की सरकार की मेहनत, विकास के लिए प्रतिबद्धता, वो आज अरुणाचल को इस नई ऊंचाई पर पहुंचा रही है। मैं प्रेमा जी और उनकी पूरी टीम को बहुत बहुत बधाई देता हूं। आपको याद होगा, और अभी प्रेमा जी ने उल्लेख भी किया, कि फरवरी 2019 में इस एयरपोर्ट का शिलान्यास हुआ था और ये सौभाग्य मुझे मिला था। और आप तो जानते हैं, हम एक ऐसा वर्क कल्चर लाए हैं जिसका शिलान्यास हम करते हैं, उद्घाटन भी हम ही करते हैं। अटकाना, लटकाना, भटकाना वो समय चला गया। लेकिन मैं बात और करना चाहता हूं। 2019 फरवरी में मैंने इसका शिलान्यास किया था। अब 2019 मई में चुनाव आने वाले थे। ये जितने पॉलिटिकल कमेंटेटर होते हैं, जिनकी आंखों पर पुराने जमाने के चश्मे टंगे हुए हैं, इन लोगों ने चिल्लाना शुरू कर दिया, लिखना शुरू कर दिया, बोलना शुरू कर दिया, एयरपोर्ट कुछ बनने वाला नहीं है, ये तो चुनाव है ना, इसलिए मोदी यहां पत्थर खड़ा करने आ गया है। और यहां हो रहा है नहीं, हर चीज में उनको चुनाव नजर आता है। हर चीज के अंदर किसी भी अच्छे काम को चुनाव के रंग से रंग देने की फैशन हो गई है। इन सब लोगों को आज इस एयरपोर्ट का उद्घाटन एक करारा जवाब है, उनके मुंह पे तमाचा है। और मेरी इन पॉलिटिकल कमेंटेटर से आग्रह है, करबद्ध प्रार्थना है कि भी अब पुराने चश्मे उतार दीजिए। ये देश नए उमंग और उत्साह के साथ चल पड़ा है। राजनीति के तराजू से तोलना बंद कीजिए। जो कमेंटेटर इसको चुनावी घोषणा कहते थे, आज 3 साल के भीतर ही वो इस आधुनिक भव्य स्वरूप से आकार ये हमारा एयरपोर्ट देख रहे हैं। और ये मेरा सौभाग्य है कि मुझे आपकी हाजिरी में, लाखों लोगों की साक्षी में पूरा अरुणाचल आज ऑनलाइन जुड़ा हुआ है, पूरा अरुणाचल जुड़ा हुआ है। ये भी एक बड़े गर्व की बात है। आज न अभी यहां कोई चुनाव है, न कोई चुनाव आने वाला है, उसके बावजूद भी हो रहा है, क्योंकि आज देश में जो सरकार है उसकी प्राथमिकता
देश का विकास है, देश के लोगों का विकास है। साल में 365 दिन 24 घंटे हम देश के विकास के लिए ही काम करते हैं। और आप देखिए, अभी मैं जहां सूरज उगता है उस अरुणाचल में हूं, और शाम को जहां सूरज डूबता है वो दमन में मैं जाकर के लैंड करूंगा जी, और बीच में काशी जाऊंगा। ये मेहनत एक ही सपने को लेकर के चल रही है, जी जान से जुटे हैं, मेरा देश आगे बढ़े। हम न चुनावों का फायदे नुकसान सामने रख करके काम करते हैं, न चुनाव के लाभ पाने के लिए छोटे छोटे इरादों से काम करने वाले लोग हैं। हमारा तो सपना सिर्फ और सिर्फ मां भारती हैं, हिंदुस्तान है, 130 करोड़ नागरिक है। आज इस एयरपोर्ट के साथ ही 600 मेगावाट के कामेंग हाइड्रो प्रोजेक्ट का भी लोकार्पण हुआ है। ये भी अपने आप में एक बहुत बड़ी उपलब्धि है। विकास की उड़ान और विकास के लिए ऊर्जा का ये गठबंधन अरुणाचल को एक नई गति से नई ऊंचाई पर लेकर के जाएगा। मैं इस उपलब्धि के लिए अरुणाचल के मेरे प्यारे भाइयों बहनों को, सभी उत्तर पूर्व के राज्य के भाइयों बहनों को बहुत बहुत बधाई देता हूं, बहुत बहुत शुभकामनाएं देता हूं। आजादी के बाद नॉर्थ ईस्ट बिल्कुल अलग तरह के दौर का गवाह रहा है। दशकों तक ये क्षेत्र उपेक्षा और उदासीनता का शिकार रहा। जब दिल्ली में बैठकर पॉलिसी बनाने वालों को सिर्फ इतने भर से मतलब था कि किसी तरह यहां चुनाव जीत जाए। आप जानते हैं ये स्थिति कई दशकों तक बनी रही। जब अटल जी की सरकार बनी उसके बाद पहली बार इसे बदलने का प्रयास किया गया। वो पहली सरकार थी जिसने नॉर्थ ईस्ट के विकास के लिए अलग मंत्रालय बनाया, लेकिन उनके बाद आई सरकार ने उस मोमेंटम को आगे नहीं बढ़ाया। इसके बाद बदलाव का नया दौर 2014 के बाद शुरू हुआ, जब आपने मुझे सेवा करने का अवसर दिया। पहले की सरकारें सोचती थी कि अरुणाचल प्रदेश इतना दूर है, नॉर्थ इतना दूर है, दूर सुदूर सीमा पर बसे लोगों को पहले आखिरी गांव माना जाता था, लेकिन हमारी सरकार ने उन्हें आखिरी गांव नहीं, आखिरी छोर नहीं, बल्कि देश का प्रथम गांव मानने का काम किया। नतीजा ये कि नॉर्थ ईस्ट का विकास देश की प्राथमिकता बन गया। अब कल्चर हो या एग्रीकल्चर, कॉमर्स हो या कनेक्टिविटी, पूर्वोत्तर की आखिरी नहीं बल्कि सर्वोच्च प्राथमिकता मिलती है। बात ट्रेड की हो या टूरिज्म की हो, टेलीकॉम की हो या टेक्सटाइल की हो, पूर्वोत्तर को आखिरी नहीं बल्कि सर्वोच्च प्राथमिकता मिलती है। ड्रोन टेक्नोलॉजी से लेकर कृषि उड़ान तक, एयरपोर्ट से लेकर पोर्ट से कनेक्टिविटी तक पूर्वोत्तर अब देश की प्राथमिकता है। भारत का सबसे लंबा ब्रिज हो या सबसे लंबा रेल रोड ब्रिज हो,
रेल लाइन बिछानी हो या रिकॉर्ड तेजी से हाईवे बनाना हो, देश के लिए पूर्वोत्तर सबसे पहले है। इसी का परिणाम है कि आज नॉर्थ ईस्ट में अपेक्षा और अवसरों का नया दौर शुरू हो चुका है, नया युग शुरू हो चुका है। आज का ये आयोजन नए भारत की इस अप्रोच का बहुत शानदार उदाहरण है। डोनी पोलो एयरपोर्ट अरुणाचल का चौथा ऑपरेशनल एयरपोर्ट है। आजादी के बाद से 7 दशकों में पूरे नॉर्थ ईस्ट में केवल 9 एयरपोर्ट थे, जबकि हमारी सरकार सिर्फ 8 वर्षों में 7 नए एयरपोर्ट बना दिए। यहां कितने ही ऐसे क्षेत्र हैं जो आजादी के 75 वर्ष बाद अब एयर कनेक्टिविटी से जुड़े हैं। इस वजह से अब नॉर्थ ईस्ट आने जाने वाली उड़ानों की संख्या भी 2 गुना से ज्यादा हो चुकी है। साथियों, ईटानगर का ये डोनी पोलो एयरपोर्ट अरुणाचल प्रदेश के अतीत और संस्कृति का भी गवाह बन रहा है। और मुझे बताया गया, प्रेमा जी बता रहे थे कि डोनी यानी सूर्य और पोलो चंद्रमा को कहते हैं। और मैं अरुणाचल की डोनी पोलो संस्कृति से भी, उसमें भी विकास के लिए एक सबक देखता हूं। प्रकाश एक ही है, पर सूरज की रोशनी और चंद्रमा का प्रकाश, शीतलता, दोनों ही को अपनी अपनी एक अहमियत है, अपने अपना एक सामर्थ्य है। ठीक इसी प्रकार जब हम विकास की बात करते हैं तो बड़े बड़े प्रोजेक्ट हो या गरीब तक पहुंचने वाली जन कल्याण की योजनाएं, दोनों ही विकास के जरूरी आयाम हैं। आज जितनी अहमियत एयरपोर्ट जैसे बड़े इंफ्रास्ट्रक्चर की है, उतनी ही अहमियत गरीब की सेवा को, उसके सपनों को भी दी जाती है। आज अगर एयरपोर्ट बनता है तो उसका लाभ सामान्य मानवी को कैसे मिले, इसके लिए उड़ान योजना पर भी काम होता है। फ्लाइट सेवा शुरू होने के बाद पर्यटकों की संख्या कैसे बढ़े, कैसे उसका लाभ छोटे व्यापारियों को, दुकानदारों को, टैक्सी ड्राइवर्स को मिले, इसके लिए हम काम करते हैं। साथियों, अरुणाचल प्रदेश में आज दुर्गम से दुर्गम ऊंचाई पर बॉर्डर एरियाज में सड़कें और हाईवे बन रहे हैं। केंद्र सरकार सड़कों के निर्माण के लिए करीब करीब 50,000 करोड़ रुपए और खर्च करने के लिए जा रही है। जब इतना इंफ्रास्ट्रक्चर होगा तो बड़ी संख्या में पर्यटक भी आएंगे। अरुणाचल के कोने कोने में प्रकृति ने इतनी खूबसूरती दी है, हर गांव में पर्यटन की अपार संभावनाएं हैं। होम स्टे और लोकल उत्पादों के जरिए हर परिवार की आय बढ़ सकती है। उसके लिए जरूरी है कि गांव-गांव तक पहुंचने की व्यवस्था भी हो। इसलिए आज अरुणाचल के 85% से ज्यादा गांवों तक प्रधानमंत्री ग्राम सड़क योजना बनाई जा चुकी है। साथियों, एयरपोर्ट और बेहतर इंफ्रास्ट्रक्चर बनने के बाद अरुणाचल में कार्गो सुविधाओं की बड़ी संभावना बन रही है। इससे यहां के किसान अपनी पैदावार अरुणाचल के बाहर बड़े बाजारों में आसानी से बेच सकेंगे। उन्हें
आज की तुलना में कई गुना ज्यादा पैसा मिलेंगे। अरुणाचल के किसानों को पीएम किसान सम्मान निधि का भी बड़ा लाभ मिल रहा है। साथियों, पूर्वोत्तर को लेकर हमारी सरकार कैसे काम कर रही है, उसका एक उदाहरण बांस की खेती से है। बैम्बू यहां के जीवन शैली का एक अहम हिस्सा है। आज बैम्बू प्रोडक्ट्स पूरे देश और दुनिया में पॉपुलर हो रहे हैं, लेकिन अंग्रेजों के जमाने से, उस समय से बैम्बू काटने पर ऐसी कानूनी बंधन लगाए हुए थे कि हमारे आदिवासी भाई बहनों को, हमारे उत्तर पूर्वी इलाके के लोगों को जीवन में एक रुकावट बन गया था। इसलिए हमने उस कानून को बदला और अब बैम्बू आप उगा सकते हैं, बैम्बू काट सकते हैं, बैम्बू बेच सकते हैं, बैम्बू का वैल्यूएशन करते हैं और खुले बाजार में जाकर के आप व्यापार कर सकते हैं। जैसे फसल उगाते हैं वैसे बैम्बू भी उगा सकते हैं। भाई और बहनों, गरीब जैसे ही जीवन की बुनियादी चिंताओं से आजाद होता है तो अपने साथ साथ देश के विकास के भी नए आयाम गढ़ने लगता है। इसलिए आज गरीब से गरीब व्यक्ति उपेक्षा और बदहाली से बाहर आए, उसे गरिमापूर्ण जीवन मिले, ये देश की प्राथमिकता है। पहले कहा जाता था कि पहाड़ों पर शिक्षा और इलाज हमेशा एक संकट रहता है, लेकिन जब अच्छी स्वस्थ सुविधाओं के साथ साथ आयुष्मान भारत योजना के जरिए 5 लाख रुपया तक के मुफ्त इलाज की व्यवस्था भी की गई है। हर गरीब को प्रधानमंत्री आवास योजना के तहत पक्का घर दिया जा रहा है। विशेष रूप से आदिवासी इलाकों में केंद्र सरकार 500 करोड़ रुपए खर्च करके एकलव्य मॉडल स्कूल खोल रही है ताकि कोई भी आदिवासी बच्चा पढ़ाई में पीछे न रह जाए। जो युवा किन्हीं कारणों से हिंसा के रास्ते पर चले गए हैं, उन्हें एक अलग नीति के जरिए मुख्य धारा में लाने का प्रयास हो रहा है। उनके लिए अलग से फंड बनाया गया है। स्टार्टअप इंडिया को ताकत से जोड़ने के लिए अरुणाचल स्टार्टअप पॉलिसी के जरिए अरुणाचल प्रदेश भी कदम से कदम मिला रहा है। यानी विकास की जो हमारी धारा है, ऊपर से शुरू होती है, जो वो आज गांव, गरीब युवाओं, महिलाओं तक पहुंचाने उनकी ताकत बन रही है। साथियों, देश ने 2014 के बाद हर गांव तक बिजली पहुंचाने का अभियान शुरू किया था। इस अभियान का बहुत बड़ा लाभ अरुणाचल प्रदेश के गांवों को भी हुआ है। यहां ऐसे अनेक गांव थे जहां आजादी के बाद पहली बार बिजली पहुंची थी। इसके बाद केंद्र सरकार ने सौभाग्य योजना बनाकर हर घर को बिजली कनेक्शन की जोड़ने का एक अभियान चलाया था। यहां अरुणाचल में भी हजारों घरों को मुफ्त बिजली कनेक्शन से जोड़ा गया। और जब यहां के घरों में बिजली पहुंची तो घरों में केवल उजाला ही नहीं फैला, बल्कि यहां के लोगों के जीवन में भी उजाला आया है। भाई और बहनों, अरुणाचल प्रदेश में विकास की जो यात्रा रफ्तार पकड़ चुकी है, इसे हम गांव-गांव तक, घर-घर तक पहुंचाने के मिशन पर काम कर रहे हैं। हमारा प्रयास है कि सीमा से सटे गांवों का वाइब्रेंट बॉर्डर विलेज का दर्जा देकर उन्हें सशक्त बनाया जाए। जब सीमा पर सटे हर गांव में संभावनाओं के नए द्वार खुलेंगे, वहीं से समृद्धि की शुरुआत होगी। वाइब्रेंट बॉर्डर विलेज प्रोग्राम के तहत सरहदी गांवों में पलायन को रोकना और वहां पर्यटन को बढ़ावा देने की योजना पर तेजी से काम हो रहा है। सरकार द्वारा सीमावर्ती क्षेत्रों के युवाओं को एनसीसी से जोड़ने के लिए एक विशेष अभियान चल रहा है। प्रयास ये है कि बॉर्डर किनारे पर बसे गांवों, वहां के युवाओं को एनसीसी में ज्यादा से ज्यादा भागीदारी हो।
एनसीसी से जुड़ने वाले इन गांवों के बच्चों को सेना के अफसरों की ट्रेनिंग मिलेगी। इससे युवाओं के उज्जवल भविष्य का रास्ता तो तैयार होगा ही, साथ ही उनमें देश के प्रति सेवा का एक जज्बा भी और ज्यादा पैदा होगा और ज्यादा बढ़ेगा। साथियों, सबका साथ सबका विकास के मंत्र पर चलते हुए डबल इंजन की सरकार अरुणाचल के विकास के लिए, लोगों की ईज ऑफ लिविंग के लिए प्रतिबद्ध है। मेरी कामना है विकास का ये अरुण इसी तरह यहां अपने प्रकाश को बिखारता रहे। मैं एक बार फिर प्रेमा जी, उनकी पूरी सरकार को, ये सारे भारत सरकार की योजनाओं को आगे बढ़ाने में सक्रिय सहयोग के लिए मैं बहुत बहुत बधाई देता हूं और हमारे पूरे पूर्वोत्तर के हमारे साथियों को भी, हमारी माताओं बहनों को भी बहुत बहुत बधाई देता हूं। मेरी तरफ से आपको बहुत बहुत शुभकामनाएं, बहुत बहुत धन्यवाद। स्वर्णकमल ज्वेलर्स नोमनी बगी कैसे पांडा সংসাখা এবং খান ধনতেরাস ধন সমৃদ্ধি। অফারটা কিন্তু শুরু হয়ে যাচ্ছে 17 অক্টোবর থেকে 26 অক্টোবর। আপনার জন্য থাকছে এভরি পারচেজে গিফট হ্যাম্পার্স, এছাড়া ডেইলি মেগা লাকি ড্রয়ে আছে দুটো স্বর্ণের গোল্ড কয়েন, প্রত্যেক পারচেজে আছে স্বর্ণের মুদ্রা। তেই আছে বায়াখো নরগারা জাগাও মানি মানাই রাংচাকনি বাইনাও 25% के डिस्काउंट तेई हिरानी बायनाव तंगो 100% डिस्काउंट आसे याखो मेगा लकी ड्र बो तंगनाय आबन लगियो हंखे नरक कचाम रांचाक सलाई कताल हरमा गनां रांचाक नि मानै आबो मानि मानाय तेई नरनि बागै तेबो काहाम काहाम सकात बरो जागोन।